আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে থাকবো ফার্মাকোলজি ক্লাস পোরশনে। আদার্স ফাউন্ডেশন ব্যাচের জন্য করে যে ফার্মাকোলজি ক্লাস আছে, সেই ক্লাসের আমরা যদি প্রথমে বলতে চাই ফার্মাকোলজিতে আমাদের জেনারেল ফার্মাকোলজি একটা পার্ট থাকে, আরেকটা থাকে সিস্টেমিক ফার্মাকোলজি। তো নরমালি জেনারেল ফার্মাকোলজি যে পোরশনটা আছে এটা আপনাদের আদার্স ফাউন্ডেশন ব্যাচের যতগুলো ডাক্তার আছেন প্রত্যেকের জন্য এই জেনারেল ফার্মাকোলজি পোরশনটা মোটামুটি সেম। এর বাইরে সিস্টেমিক ফার্মাকোলজি যেটা আছে সেটা টোটালি ডিপেন্ড করে থাকে যে সিস্টেমে পরীক্ষা দিচ্ছেন, মানে যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দিচ্ছেন সেখানে তাদের ক্লিনিক্যালের সাথে কিছু কোরিলেশন থাকে। এর বাইরেও আমাদের সিস্টেমিক ফার্মাকোলজি কিছু ইম্পর্টেন্ট টপিক আছে সেটা আমি এখানে কভার করব। তো এই ক্লাস শুরু করার আগে আমি সাবজেক্ট নিয়ে কথা বলেছি, এখন আমি আমার নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ শাহিদুর রহমান, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে পেডিয়াট্রিক্সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আর আজকে পুরো ক্লাসে আমি আপনাদের সাথেই থাকবো। চেষ্টা করব আমি আপনাদের ফার্মাকোলজি যে ক্লাসটা আছে সেখানে টপিকগুলো কভার করে দেওয়ার। এছাড়াও আমি শেষের দিকে মানে জেনারেল ফার্মা পড়ানো শেষ হলে জেনারেল ফার্মা শেষের দিকে চেকলিস্ট ওয়াইজ আলাদাভাবে আপনাদেরকে আমি ফ্যাকাল্টি ওয়াইজ কিছু চেকলিস্ট দেখাবো, যেখানে আমার মনে হয় যে আপনারা প্রত্যেকেই ক্লাস করার পরে নিজ নিজ ফ্যাকাল্টির যেসব টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলাদাভাবে ফোকাস করতে পারেন। যেহেতু আপনাদের ফ্যাকাল্টি অনেকগুলো আছে, প্রত্যেকের ফ্যাকাল্টির জন্য আলাদা গুরুত্ব বহন করে থাকে, তো সেই টপিকগুলো করতে পারেন। আদারওয়াইজ আমি এখানে ম্যাক্সিমাম টপিকই কভার করবো। তবে আরেকটা বিষয় আমি যদি আপনাদের ক্লাসে শুরুতেই ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ফার্মাকোলজি পোরশন যেটা হচ্ছে ইন ফিউচারে যদি আপনারা কেউ রেসিডেন্সি পরীক্ষা দেন, সেটা এমএসএমডি যেটা দেন আর কি, এই ক্ষেত্রে ফার্মাকোলজি পোরশনটা দেখা গেছে যে আপনাদের আজকের ক্লাসে অনেক কিছু সেটা হেল্প করে থাকে। এটা একটা আলাদা অ্যাডভান্টেজ আর কি। যদিও আপনি যখন পার্ট 1 দিবেন তখন ওই যে চেকলিস্ট থেকে আপনার ফ্যাকাল্টি ওয়াইজ ইম্পর্টেন্স দিয়ে আপনি টপিকগুলো কভার করবেন। তো আমি আর সময় না নেই, মোটামুটি আমি আশা করি যে আপনাদেরকে যেহেতু আপনাদের সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টি ওয়াইজ পড়াশোনার একটু প্যাটার্ন ভিন্ন থাকে, অনেকগুলো বিষয় প্রথমে ক্লিয়ার করে নিলাম। এখন আমরা মূল ক্লাসে শুরু করব। প্রত্যেকের কাছে আশা করি যে 14তম এডিশন শীট আছে, যদি নাও থাকে 13 এডিশন শীটও থাকে, সেক্ষেত্রেও দেখবেন যে আমার টপিকগুলো মানে অনেকটা শীটের সাথে পিপিটি রেডি করা থাকে, ওই টপিকগুলো ইজিলি বের করতে পারবেন, আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এখন আমাদের জেনারেল ফার্মাকোলজি শুরু করার আগে প্রথমেই আমি একটা শর্ট কথা বলতে চাই। দেখেন 14তম এডিশন প্রথম 5 নম্বর পেজে একটা কথা লেখা আছে এসেনশিয়াল মেডিসিন। এটা সম্পর্কে একটু অল্প কিছু জিনিস জানিয়ে নেবেন যে এসেনশিয়াল মেডিসিন আর দোজ দ্যাট স্যাটিসফাই দ্য হেলথ কেয়ার নিড অফ দ্য পপুলেশন, বিশেষ করে মেজরিটি অফ দ্য হেলথ কেয়ার নিড। তো এই জিনিসটার যে ডেফিনিশনটা আছে এইটুকু আপনি মার্ক করবেন যে এসেনশিয়াল মেডিসিনগুলো হচ্ছে আর দোজ দ্যাট স্যাটিসফাই দ্য প্রায়োরিটি অফ দ্য হেলথ কেয়ার নিড অফ দ্য মেজরিটি অফ দ্য পপুলেশন। এবং সেটা ক্ষেত্রে একটা কথা বলেছে যে দে শুড বি অ্যাভেলেবল ইন অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডোজেস ফ্রম। এই যে এসেনশিয়াল মেডিসিনের একটা সহজ সংজ্ঞা আমরা জানি, এটা কিছু সিলেকশন ক্রাইটেরিয়া থাকতে পারে। সেটা কস্ট ইফেক্টিভ হতে পারে, সেটা হচ্ছে আপনার ডিজিজ ইনসিডেন্স প্রিভেলেন্সের বেসিসে হতে পারে, কস্ট ইফেক্টিভ হতে পারে, সেফটি এফিকেসি বেসিসে হতে পারে, অথবা আরো কিছু বৈশিষ্ট্য আপনাদের দেওয়া আছে, অ্যাডিকুয়েট ডাটা, এফিকেসি, সেফটি, অ্যাভেলেবিলিটি ইন দ্য ডোজেস ফর্ম। আমার মনে হয় এটা খুবই ইজি একটা টপিক, আপনারা নিজেরাই রিডিং দিলে এসেনশিয়াল মেডিসিনের ডেফিনিশন উইথ সিলেকশন ক্রাইটেরিয়া এই পয়েন্টটা 1 স্টার একবার রিডিং দিবেন। এখন আসি জেনারেল ফার্মাকোলজি। দেখেন ফার্মাকোকাইনেটিক্স এন্ড ডাইনামিক্স ব্রড হেডিং এ যেটা লেখা আছে, এটা একটা প্রশ্ন যেটা আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে জেনারেল ফার্মাকোলজি শুরুতে। আচ্ছা, এই জিনিসটাকে আমি জাস্ট এইভাবে একটু দেখাইছি যে যদি আপনাকে কোশ্চেন করা হয় হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক্স, হোয়াট ইজ ফার্মাকোডাইনামিক্স, তো এটা ডিরেক্টলি এভাবে কোশ্চেন আসে না। সাপোজ একটা কোশ্চেন থাকতে পারে আপনার যে আচ্ছা বলেন তো অ্যাবজর্পশন ইজ ইট ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি অর ডাইনামিক প্রপার্টি। এটা একটা কোশ্চেনের স্টেম হিসেবে থাকতে পারে। তো আমরা আগে ফার্মাকোডাইনামিক পড়ব। কেন? এটা খুব অল্প সংখ্যক দেওয়া আছে। এটা জিনিস চিন্তা করেন, ড্রাগ আপনার বডি থেকে কি অ্যাকশন করতে পারে, ড্রাগ আপনার বডি থেকে কি ইফেক্ট দিতে পারে, ড্রাগ আপনার বডিতে গিয়ে মেকানিজম দিতে পারে, ড্রাগের ইফেক্ট আছে, সাইড ইফেক্ট আছে। এই যে ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, ড্রাগের ইফেক্ট, ড্রাগের সাইড ইফেক্ট, এই সবগুলো হচ্ছে ফার্মাকোডাইনামিক্স প্রপার্টি। তার মানে কি হচ্ছে দ্য অ্যাকশন অফ দ্য ড্রাগ অন দ্য বডি। চিন্তা করেন ড্রাগ আপনার বডি থেকে কি করতে পারে, ড্রাগের সেই মেকানিজম দিতে পারে, ইফেক্ট দিতে পারে, সাইড ইফেক্ট দিতে পারে। এই যে মেকানিজম, ইফেক্ট, সাইড ইফেক্ট এগুলো কার আন্ডার পড়ে? এগুলো সব ফার্মাকোডাইনামিক্স আন্ডার পড়ে। এবার আসলে ফার্মাকোডাইনামিক্স বডি আপনার ড্রাগে কি করে? বডি আপনার ড্রাগটাকে অ্যাবজর্ব করতে পারে, ডিস্ট্রিবিউট করতে পারে, এলিমিনেট করতে পারে, অথবা আপনি যদি নাম মনে করেন বলেন এই কয়েকটা ছাড়া বাকি যা কিছু রয়েছে সেটা হতে পারে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, এলিমিনেশন, বায়োট্রান্সফরমেশন এন্ড মেটাবলিজম, সবগুলো আন্ডার দ্য ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি। তাহলে আমি প্রশ্নের প্যাটার্ন বলে দিয়েছি যে একটা কোশ্চেন থাকতে পারে আচ্ছা বলেন তো ড্রাগ বায়োট্রান্সফরমেশন ইজ ইট ফার্মাকোকাইনেটিক্স অর ডাইনামিক প্রপার্টি। ঠিক আছে, সো এটা আশা করি আপনাদের আর ভুল হবে না। ডাইনামিক মানে ড্রাগ বডি থেকে কি ইফেক্ট দেয়, ড্রাগের ইফেক্ট, সাইড ইফেক্ট এবং মেকানিজম অফ অ্যাকশন, এগুলো আন্ডার দ্য ফার্মাকোডাইনামিক্স প্রপার্টি। নেক্সট আসেন অ্যাসিডিক বেসিক ড্রাগ। এই টপিকগুলো এখন পর্যন্ত পার্ট 1 এ আসে নাই, তবে ইন ফিউচারে কেউ যদি রেসিডেন্সি দেন সেক্ষেত্রে লাগে। আমি একটু কিছু জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। বলতে পারেন ভাই পার্ট 1 এ কেন রেসিডেন্সি কথা বলতেছি। সেটা হচ্ছে ফার্মাকোলজি ক্লাস যেটা আছে এটা পার্ট 1 এ হয়তো সিলেক্টিভলি কয়েকটা কোশ্চেন আসতে পারে, 3টা 4টা, 2টা 3টা 4টা এরকম কোশ্চেন আসে, অথবা 3 থেকে 4টা। কিন্তু এই কোশ্চেনে যখন আপনি রেসিডেন্সি দেন তখন সাধারণত 10 থেকে 12টা কোশ্চেনের বেশি আসে। আমি জাস্ট দাগাই দিচ্ছি, আপনি পাশে লিখে রাখতে পারেন। আদারওয়াইজ পার্ট 1 এর জন্য এগুলো দরকার নেই, সেটা আমি আপনাদের মার্ক করে দেব। যে অ্যাসিডিক ড্রাগের মধ্যে একটা নাম আমাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে অ্যাসপিরিন। এটা একটা উইক অ্যাসিডিক ড্রাগ। এইটুকু শুধুমাত্র মার্ক করেন। এছাড়া যেখানে প্যারাসিটামল রয়েছে, এরপরে মরফিন রয়েছে, এখানে সালবিউটামল রয়েছে, কিছু কমন ড্রাগ আছে যেগুলো অ্যাসিডিক ড্রাগ। অ্যাসিডিকের ভিতরে এটা বেসিক ড্রাগের ভিতরে সালবিউটামল, মরফিন, লিডোকাইন, অ্যাট্রোপিন এগুলো হচ্ছে বেসিক ড্রাগ। আর এখানে অ্যাসপিরিন বলেছে, প্যারাসিটামল বলেছে, সাথে হচ্ছে যে ফ্রোসেমাইড রয়েছে, ওয়ারফিন রয়েছে। এই যে 4-5টা নাম মনে করে দিলাম যে এই চারটা প্যারাসিটামল, অ্যাসপিরিন, ফ্রোসেমাইড, ওয়ারফিন এগুলো হচ্ছে আপনার অ্যাসিডিক। সালবিউটামল বলেন, মরফিন, লিডোকাইন, অ্যাট্রোপিন, ইভেন প্রোপানল বলেন, দে আর বেসিক ড্রাগ। এতটুকু আপনি টাকা নিতে পারেন। এখন আসলে আমাদের মেইন পড়া রুটস অফ ড্রাগ অ্যাবজর্পশন। এটা আপনাদের পেজ নাম্বার কতটি আছে এটা মোটামুটি আপনারা সবাই জানেন, পেজ নাম্বার 8 এ আছে। এখানে আসবেন, আমাদের বিভিন্ন রুট থাকে, প্রত্যেকটা কিছু অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে, কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে। তো এই রুটের ক্ষেত্রে আমরা যখন ওরাল রুট পড়ব, ওরাল রুট সম্পর্কে আমরা একটা কথা জানতে হবে যে এই জায়গাতে ফার্স্ট পাস মেটাবলিজম হয়। তাহলে যদি কোশ্চেন করা হয় অল্টারনেট রুট টু অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম, তাহলে সেটা কি? আপনি বলবেন ওরাল বাদে বাকি যতগুলো রুট রয়েছে সবগুলো অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম। তাহলে আমি ওরাল সম্পর্কে একটা কথা বলবো যেখানে ফার্স্ট পাস মেটাবলিজম হয়। এর বাইরে এটা দেখেন প্রিফার ইন দ্য মোস্ট অফ দ্য কেস, চিফ, ইজিলি অ্যাভেলেবল, অ্যাকসেপ্টেবল, মোস্টলি অ্যাকসেপ্টেবল, এগুলো কমন ক্রাইটেরিয়া, এগুলো আপনি জানেন। তো আমরা এখান থেকে একটা জিনিস জানতে হবে যে এই জায়গাতে ফার্স্ট পাস মেটাবলিজম হয়। এন্ড দেন সাবলিঙ্গুয়াল, এই রুট সম্পর্কে আমরা একটা কথা জানতে হবে, সেটা কি জানেন? আমরা জানি জিডিএন যখন সাবলিঙ্গুয়ালি দিয়ে থাকি তখন একটা নির্দিষ্ট সময় অ্যাকশন দেওয়ার পর সেটা স্পিডেড আউট হয়ে যায়। তাহলে আপনার এখানকার পয়েন্ট হচ্ছে যে স্পিডেড আফটার অপটিমাম অ্যাকশন, এটা কোন রুটের ক্ষেত্রে যায়? আপনি বলেন সাবলিঙ্গুয়াল। এন্ড একটা কমন কথা ছিল না, একমাত্র ওরাল রুটে ফার্স্ট পাস মেটাবলিজম হয়, সুতরাং এখানে দেখেন লেখা আছে অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম। ওইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে স্পিডেড আফটার অপটিমাম অ্যাকশন, এটা কোন রুটের ক্ষেত্রে? সাবলিঙ্গুয়াল। এন্ড দেন পারফেক্ট রুট। আমাদের এখান থেকে জানতে হবে, আমরা জানি যে আনকনশাস আনকোঅপারেটিভ পেশেন্ট যদি থাকে তাদের ক্ষেত্রে যদি পারফেক্ট রুট বলা হয় থাকে, সুইটেবল রুট বলা হয় থাকে, এই আনকনশাস আনকোঅপারেটিভ পেশেন্টের জন্য সেটা হচ্ছে অবশ্যই পারফেক্ট রুট। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটুকু আমরা মাথায় রাখবো। আচ্ছা, নেক্সট আসেন ইন্টারভেনাস রুট। আমরা জানি মোস্ট র্যাপিডলি অ্যাকশন দিয়ে থাকে যে রুট সেটা অবভিয়াসলি ইন্টারভেনাস রুট, সিঙ্গেল ডিস্টেন্স। এন্ড দেন এই সম্পর্কে আপনি আরো বলবেন যে কোনো অ্যাবজর্পটিভ ফেজ নাই, নো অ্যাবজর্পটিভ ফেজ, 100% বায়ো অ্যাভেলেবিলিটি যে রুট সবগুলো ক্ষেত্রে অ্যান্সার কি? ইন্টারভেনাস রুট। তাহলে কি বললাম? মোস্ট র্যাপিডলি কাজ করে থাকে, যার 100% বায়ো অ্যাভেলেবিলিটি, কোনো অ্যাবজর্পটিভ ফেজ নাই, সবগুলো ক্ষেত্রে সিঙ্গেল অ্যান্সার কি? ইন্টারভেনাস রুট। এন্ড দেন এখানে আসেন এই কথাটা আমার জানতে হবে, লার্জ ভলিউম অফ ওয়াটারি সলিউশন এটা কোন রুটে দিতে পারবেন? ইন্টারভেনাস রুট। এই চারটা জিনিসকে আপনি মার্ক করবেন, এখান থেকে সিঙ্গেল আসতে পারে যে লার্জ ভলিউম অফ ওয়াটারি সলিউশন কোন রুটে দিতে পারবো? আইভি। কোনো অ্যাবজর্পটিভ ফেজ নাই, 100% বায়ো অ্যাভেলেবিলিটি, মোস্ট র্যাপিডলি কাজ করে থাকে, সব আইভি। এন্ড দেন
ইন্ট্রামাসকুলার আর সাবকিউটেনিয়াস এই দুটো ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, ডে পুট প্রিপারেশন। কি প্রিপারেশন? একটা শব্দ ইউজ করেছি, ডে পুট প্রিপারেশন। এটা মানে হচ্ছে কোনো একটা ড্রাগের যে ইনগ্রেডিয়েন্টগুলো থাকে সেটা স্লো এন্ড সাস্টেইন রিলিজ হয়ে থাকবে। তাহলে যদি আপনাকে কোশ্চেন করে বলেন তো স্লো সাস্টেইন অ্যাবজর্পশন কোন দুইটা রুটের ক্ষেত্রে যায়, আপনি বলবেন ইন্ট্রামাসকুলার এন্ড সাবকিউটেনিয়াস রুট। ক্লিয়ার? তাই এই যে ডে পুট প্রিপারেশন আর স্লো সাস্টেইন অ্যাবজর্পশন হয়ে থাকে একটা ইন্ট্রামাসকুলার আর একটা সাবকিউটেনিয়াস রুট। ক্লিয়ার এই পর্যন্ত? ঠিক আছে। এন্ড দেন একটু আগে বলেছেন লার্জ ভলিউম অফ ওয়াটার সলিউশন ক্যান বি গিভেন বাই দা ইন্ট্রাভেনাস রুট। দেখেন এখানে লেখা আছে লার্জ ভলিউম ক্যান নট বি গিভেন, লার্জ ভলিউম ক্যান নট বি গিভেন। এজন্য আমি যেগুলোকে মার্ক করে দিয়েছি শুধু যদি ওইগুলো পড়েন বাকিগুলো অপশন এক্সক্লুড করতে পারবেন। সাবকিউটেনিয়াস থেকে একটা কথা শুনবো, সেটা হচ্ছে সুইটেবল ফর ইনসলুবল সাসপেনশন। নতুন করে এটা জানবো যে ইনসলুবল সাসপেনশনের জন্য সুইটেবল রুট হলো সাবকিউটেনিয়াস রুট। এন্ড দেন আসেন ইনহেলেশন রুট। চলুন এখানে আমি যদি বলতাম যে আচ্ছা বলেন তো র্যাপিডলি কাজ করে থাকে কোন রুট, এক্ষেত্রে ইন্ট্রাভেনাস, ইনহেলেশন, ইন্ট্রামাসকুলার সবগুলোই হতো, কিন্তু সিঙ্গেল ওয়েজ বললে আমরা অ্যানসার দিতাম কি আইভি রুট। ক্লিয়ার? আচ্ছা ইনহেলেশন রুটের ক্ষেত্রে একটা আমরা জানি যে ইনহেলেশন রুটে যদি কোনো ড্রাগ নেওয়া হয় থাকে সেটা ডিরেক্টলি ডেলিভার টু দ্য সাইড অফ অ্যাকশন, যার কারণে সেখানে অ্যাভয়েড সিস্টেমিক টক্সিসিটি। তাহলে এই দুটো কথা মনে রাখবো, ড্রাগ ডিরেক্টলি ডেলিভার টু দ্য সাইড অফ অ্যাকশন, অ্যাভয়েড সিস্টেমিক টক্সিসিটি, এই কথাগুলো যাচ্ছে ইনহেলেশন রুটের ক্ষেত্রে। আশা করি যে কথাগুলো আমি বললাম আপনারা আমার সাথে রেসপন্স করেন, ক্লাসে আপনাদের পড়া শেষ। 100% বাই অ্যাবিলিটি কোন রুট? ইন্টারভেনাস রুট। আচ্ছা বলেন তো স্পিডেড আফটার অপটিমাম অ্যাকশন কোন রুট? তখন আপনি কি বলবেন? অবভিয়াসলি সাবলিঙ্গুয়াল। বলেন তো আনকনসিয়াস আনকোঅপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে জন্য কোন রুটটা বেস্ট? সেক্ষেত্রে আপনি বলবেন পারফেক্ট রুট। দেন ডেপুট প্রিপারেশন কোন দুটো রুটের ক্ষেত্রে যায়? এর সাথে ইন্ট্রামাসকুলার এন্ড সাবকিউটেনিয়াস রুট। ফার্স্ট পাস মেটাবলিজম হয় কোন রুটে? ওরাল রুটের ক্ষেত্রে। এই যে কয়েকটা কথা বললাম, আশা করি এগুলো মার্ক করলে আপনারা ইজি অ্যানসার করে আসতে পারবেন। তবে এখানে একটা স্টেম ছিল, সেটা হচ্ছে একমাত্র ওরাল রুটেই ফার্স্ট পাস মেটাবলিজম হয়, বাকি সবগুলো রুটেই অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম, তাই না? দেখেন নিচের দিকে আপনাদের লেখা আছে অল্টারনেট রুট টু অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম, ওখানে লিখে রাখেন ওরাল বাদে বাকি সবগুলো রুট অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম। তবে আপনাকে যদি কখনো কোশ্চেন করে রেকটাম কমপ্লিটলি অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম, নরমালি যদি আপনাকে কোশ্চেন করতো আচ্ছা বলেন তো শুধুমাত্র ওরালি ফার্স্ট পাস মেটাবলিজম হয়, রেকটাম অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম, ট্রু না ফলস? আপনি বলতেন অবশ্যই ট্রু, কারণ ওরাল বাদে সবাই অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম। কিন্তু যদি প্রশ্ন থাকে রেকটাল রুট কমপ্লিটলি অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম, ঠিক আছে, যদি শুধু এই কথা থাকে কমপ্লিটলি অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম রেকটাল রুট, তাহলে আপনি বলবেন এটা ফলস। তাহলে আপনি কি বলবেন? বলবেন এটা ফলস। কারণ কি? কারণ রেকটামে আমরা অ্যানাটমি কিছুটা পোর্শন আমাদের জানা আছে যে রেকটামে লোয়ার 2/3 ফার্স্ট পাস মেটাবলিজম হয় না, কিন্তু আপার 1/3 সুপারিয়র রেকটাল ভেনের মাধ্যমে লিভারে আসে ফার্স্ট পাস মেটাবলিজম হয়। তার মানে কি আমি বলতে পারি কমপ্লিটলি অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম? না। ব্রড হেডিং এ যদি আপনাকে কোশ্চেন করে রেকটাম অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম, কথা সত্য, বাট কমপ্লিটলি থাকলেই ফলস। এই একটা স্টেম আপনি শুধু মনে রাখবেন, কোনো না কোনো পরীক্ষার একটা স্টেম, জাস্ট এতটুকু, আর কিছু লাগবে না। আচ্ছা এগুলো কি সাবলিঙ্গুয়ালি দেওয়া যায়, ওরালি দেওয়া যায়, এগুলো আসে না। তবে একটা জিনিস আমি একটু লিখে দিচ্ছি, ড্রাগ ক্যান নট বি গিভেন ওরালি। কি কি ড্রাগ রয়েছে যেগুলো ক্যান নট বি গিভেন ওরালি? এটা একটা লিস্ট পাশে লিখে রাখতে পারেন যে কিছু ড্রাগ আছে যেগুলো ওরালি দেওয়া যায় না। যেমন আমি যদি কোশ্চেন করি যে ইনসুলিন প্রোটিন নেচার একটা ড্রাগ, যদি মুখে খান প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা ডিগ্রেড হয়ে যাবে, তাহলে কি ইনসুলিন আমি ওরালি দিতে পারবো? না। তাহলে ক্যান নট বি গিভেন ওরালি ভিতরে আপনি লিখতে পারেন ইনসুলিন। এরপরে আপনাদের কমন একটা ড্রাগের নাম মোটামুটি সবাই জানেন, সেটার নাম হচ্ছে হ্যাপারিন। হ্যাপারিন আর ওয়ারফারিন পুরো আসছে না অ্যান্টিকোয়াগুলেন্ট, সেই হ্যাপারিন নেগেটিভ লিটার্স মিউকোপলিস্যাকারাইড নেচার, এটাও কিন্তু ওরালি দিতে পারি না, ঠিক আছে? এত ব্যাখ্যা জানতে হবে না, আপনি মনে রাখেন। এরপর একটা লোকাল অ্যানাস্থেটিক মোস্ট কমনলি ইউজ করা হয়, তার নাম লিডোকাইন, এটাও দেওয়া যায় না। এন্ড দেন আপনাকে যদি বলা হয় আচ্ছা বলেন তো অ্যাড্রেনালিন দিতে পারবেন? আপনি বলবেন না, অ্যাড্রেনালিন দিতে পারবেন না, এখানে লিভারে ফার্স্ট পাস মেটাবলিজম অনেক বেশি হয়ে থাকে, এটাও ক্যান নট বি গিভেন ওরালি। এন্ড দেন আমি যদি আরো বলে থাকি অক্সিটোসিন, আপনার যদি বলা হয় বেনজাইল পেনিসিলিন, এরপর যদি বলা হয় জেন্টামাইসিন, এই যে কয়েকটা ড্রাগের নাম বললাম আরো থাকতে পারে, যে ইনসুলিন, হ্যাপারিন, লিডোকাইন, অ্যাড্রেনালিন, অক্সিটোসিন, বেনজাইল পেনিসিলিন, জেন্টামাইসিন, এগুলো আমি নোট করে দিলাম। পার্ট 1 এ কখনো ওইভাবে আসে নাই, বাট ইন কেস অফ প্রেসিডেন্সি আপনি লিখে রাখতে পারেন, ইন ফিউচার আপনার কাজে দিবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট আসেন ফ্যাক্টর এফেক্টিং ড্রাগ অ্যাবজর্পশন। এটা আসলে ব্রড হেডিং এ অ্যাবজর্পশন টার্ম লেখা আছে 9 নম্বর পেজে। এটা আমাদের ইচ এন্ড এভরি ফ্যাকাল্টির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা পার্ট 1 এর জন্য গুরুত্ব দিয়ে পড়ব। অ্যাবজর্পশন এখানে কিছু জিনিস নোট করে নেন। এটা চিন্তা করেন অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে যে আসবে, এই আসার প্রসেসটার নাম হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে হোয়াট ইজ অ্যাবজর্পশন? জাস্ট মনে রাখেন অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে সিস্টেমিক সার্কুলেশনে যে ড্রাগ আসবে, এই প্রসেসটার নাম হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন। মোস্ট অফ দ্য ড্রাগ অ্যাবজর্ব ইন দ্য স্মল ইন্টেস্টাইন, এই কথাটুকু একটু লিখে নেবেন ওখানে, যে মোস্ট অফ দ্য ড্রাগ অ্যাবজর্ব হয় কোথায়? স্মল ইন্টেস্টাইনে। অপশনে দেওয়া থাকে স্টোমাকে, ট্রু না ফলস? আপনি বলবেন পুরো বই মিথ্যা কথা। মোস্ট অফ দ্য ড্রাগ অ্যাবজর্ব ইন দ্য স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? এন্ড দেন অ্যানাদার একটা প্রশ্ন হচ্ছে যে মোস্ট অফ দ্য ড্রাগ অ্যাবজর্ব বাই দ্য হুইচ প্রসেস? অ্যানসার হচ্ছে সিম্পল ডিভিশন, কারণ সিম্পল ডিভিশন প্রসেসের মাধ্যমে প্রায় 70% ড্রাগ অ্যাবজর্পশন হয়। এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। দেখেন আপনাদের বক্সের ফার্স্ট প্যাসিভ প্রসেসের প্রথমটা যেটা লেখা আছে সিম্পল ডিভিশন, তাহলে আপনি লেখেন যে মোস্ট অফ দ্য ড্রাগ অ্যাবজর্ব বাই দ্য সিম্পল ডিভিশন প্রায় 70%। এছাড়া আর কি কি প্রসেস আছে ড্রাগ অ্যাবজর্পশনে, বাকিগুলো শুধু হেডিং পড়েন, যেমন ফ্যাসিলিটেড ডিভিশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফিল্ট্রেশন, পিনোসাইটোসিস, অনেকগুলো পয়েন্ট লেখা আছে না? তাহলে ড্রাগ অ্যাবজর্পশনের প্রসেস কি? তখন শুধুমাত্র এগুলো ব্রড হেডিং এর প্রত্যেকটা নাম জানবেন। আর যদি সিঙ্গেল বেস বলে যে মোস্ট অফ দ্য ড্রাগ অ্যাবজর্ব বাই দ্য হুইচ প্রসেস, তাহলে যে বক্সের ভিতরে প্রথম যে লাইনটা লেখা আছে সিম্পল ডিভিশন অ্যাবাউট 70%, এটা মার্ক করবেন। সেখানে আরেকটা কথা নোট করবেন যে মোস্ট অফ দ্য ড্রাগ অ্যাবজর্ব ইন দ্য কোথায়? স্মল ইন্টেস্টাইনে। ক্লিয়ার? এখন আমাদের যে ফ্যাক্টরগুলো আছে পরের পেজে, এটা একটাও মুখস্থ করতে হবে না, আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাকে ধরে ধরে মুখস্থ করে দিব। আচ্ছা সেটা যদি আমরা একটু খেয়াল করি, আলাদা একটা স্লাইড নিলাম, এখানে একটু খেয়াল করবেন। এই যে আপনি বললেন মোস্ট অফ দ্য ড্রাগ অ্যাবজর্ব ইন দ্য স্মল ইন্টেস্টাইন ওয়াল অথবা গাট ওয়াল, যেটা আমি বলতেছি, এগুলো বাইরে লিপিড বাইলেয়ার থাকে। কিসের লেয়ার থাকে? লিপিড বাইলেয়ার থাকে। তাহলে আমি বলতে পারি লিপিড সলিউবল ড্রাগ, এই লিপিড সলিউবল ড্রাগ যেটা আছে সেটা অ্যাবজর্পশন বেশি হবে। আর এই লিপিড সলিউবল ড্রাগ যেটা আছে সেটা যে ফর্মে থাকে সেটাকে বলা হচ্ছে আনআয়োনাইজড ফর্মের ড্রাগ। তাহলে আমি বলতে পারি যে গাট ওয়াল বা সেল ওয়ালে বাইরে লিপিড বাইলেয়ার থাকে, সুতরাং লিপিড সলিউবল ড্রাগ তার অ্যাবজর্পশন বেশি। আর লিপিড সলিউবল ড্রাগ কোন ফর্মে থাকে? বলবেন আনআয়োনাইজড ফর্মে থাকে। আর আনআয়োনাইজড ফর্মের ড্রাগের অ্যাবজর্পশন কি হবে? বেশি হবে। শেষ। তাহলে লিপিড সলিউবল ড্রাগ, আনআয়োনাইজড ফর্মের ড্রাগ, এর অ্যাবজর্পশন বেশি। এই ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় এখন বলেন তো ওয়াটার সলিউবল ড্রাগ কোন ফর্মে থাকবে? আপনি বলবেন ওয়াটার সলিউবল ড্রাগ আয়োনাইজড ফর্মে থাকে। কোন ফর্মে থাকে? আয়োনাইজড ফর্মে থাকে। এবং তাদের অ্যাবজর্পশন কি হবে? আপনি বলবেন অবশ্যই কম হবে। এটা নোট করে নেবেন। এন্ড দেন এখানে আসেন, আমি বললাম যে সেম ড্রাগ সেম মিডিয়া, তখন অ্যাবজর্পশন বেশি। সমবর্তী হলে সেক্ষেত্রে অ্যাবজর্পশন বেশি হবে, অর্থাৎ সেম ড্রাগ সেম মিডিয়াতে অ্যাবজর্পশন বেশি। এখন যখন আমি বলবো যে সেম ড্রাগ উল্টা মিডিয়াতে গেছে, তখন অ্যাবজর্পশন কম হবে। একটা সহজ এক্সাম্পল বলি। এরপর আরেকটা পয়েন্ট লিখে রাখবেন, পিএইচ পিকে, এইটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভেরিয়েবল। এটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি? ভেরিয়েবল। তাহলে পিএইচ পিকে মাত্রা অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি হবে? ভেরিয়েবল হবে। একটু বুঝাই দিই। একটু আগে আমি একটা জিনিস দেখাইছিলাম, অ্যাসপিরিন। অ্যাসপিরিন একটা অ্যাসিডিক ড্রাগ, উইক অ্যাসিডিক ড্রাগ। এই অ্যাসপিরিনটা যখন স্টোমাকে যাবে, আমার মনে হয় ডিআইটি ফিজিওলজিতে একটা পড়া পড়ে আসছেন যে অ্যাসপিরিন একটা অ্যাসিডিক ড্রাগ, এ যখন স্টোমাকে যাবে, স্টোমাকের পিএইচটা কি? আপনি বলবেন স্টোমাকের পিএইচ অলসো অ্যাসিডিক, তখন সেম মিডিয়া পাওয়ার কারণে অ্যাবজর্পশন বেশি। তাহলে কি বুঝাইলাম? যে অ্যাসপিরিন অ্যাসিডিক ড্রাগ, এ যখন স্টোমাকে যাচ্ছে, স্টোমাকের পিএইচ অ্যাসিডিক, দুইটা সেম মিডিয়া হওয়ার কারণে, সেম ড্রাগ সেম মিডিয়া হওয়ার কারণে অ্যাবজর্পশন কি হবে? বেশি হবে। কিন্তু আপনি চিন্তা করেন অ্যাসপিরিন একটা অ্যাসিডিক ড্রাগ, কিন্তু এ যখন ডিউডেনামে যাবে, আমরা মোটামুটি সবাই জানি ডিউডেনামের পিএইচটা হচ্ছে অ্যালকালাইন,
ইন্টেস্টাইনে পিএইচ কিন্তু অ্যালকালাইন। অ্যাসপিরিন অ্যাসিডিক ড্রাগ মিডিয়া পাইলো অ্যালকালাইন, তখন তার অ্যাবজর্পশন কি হবে? কমে যাবে। ক্লিয়ার? এজন্য আমি বলেছি যে সেম ড্রাগ সেম মিডিয়াতে অ্যাবজর্পশন বেশি হয়ে থাকে, যখন উল্টা মিডিয়া হয়ে যায় তখন অ্যাবজর্পশন কমে যায়। যেমন অ্যাসপিরিন অ্যাসিডিক ড্রাগ স্টোমাকে গেলে অ্যাবজর্পশন বেশি, অ্যাসপিরিন অ্যাসিডিক ড্রাগ যখন ডিউডামে যায় তখন তার অ্যাবজর্পশন কম, কারণ ডিউডামে পিএইচ অ্যালকালাইন। তাহলে আমি কি বলতে পারি না এই যে দেখেন পিএইচ এবং পিকের মানের উপর অ্যাবজর্পশনটা ভেরি করলো, এজন্য আমি বলেছি পিএইচ পিকের মানটা হচ্ছে অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভেরিয়েবল। সেম ড্রাগ সেম মিডিয়াতে অ্যাবজর্পশন কি হবে? বেশি হবে। লিপিড সলিউবল ড্রাগ আনায়ানাইজ ফর্মে থাকে, যাদের অ্যাবজর্পশন কি হয়ে থাকে? বেশি হয়ে থাকে। তাহলে ওয়াটার সলিউবল ড্রাগ আনায়ানাইজ ফর্মে থাকে, তাদের অ্যাবজর্পশন কি হবে? কম হবে। নেক্সট আসেন আর কি পড়বো আমরা? যদি আপনাকে আমি বলি রুট, ইট অলসো ফ্যাক্টর ফর অ্যাবজর্পশন। যেমন আপনি বলেছেন আইভি রুট গ্রেটার দেন আইএম, আইএম গ্রেটার দেন ওরাল, অর্থাৎ আইভি সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হয়, দেন আইএম, আইএম এর সবচেয়ে বেশি হয়, দেন ওরাল। তার মানে রুট অলসো ফ্যাক্টর ফর অ্যাবজর্পশন। এন্ড দেন আমি যদি আপনাকে বলি আচ্ছা বলেন তো ফর্মুলেশন অর ডোজেস এইগুলো অলসো ফ্যাক্টর ফর অ্যাবজর্পশন। যেমন আপনারা জানেন আমরা যখন সিরাপ খাই বা সাসপেনশন ফর্মে যেটা খাই আর কি, সেটার অ্যাবজর্পশন তুলনামূলক অনেক বেশি হয়, কারণ এই সাসপেনশনটাকে ভাঙতেও হয় না, মিক্সড আপ হইতে হয় না, ডিরেক্টলি অ্যাবজর্পটিভ সাইটে চলে যায়। এজন্য সাসপেনশন গ্রেটার দেন ক্যাপসুল, ক্যাপসুল গ্রেটার দেন ট্যাবলেট। ঠিক আছে, এটা রিলেটেড আমি একটা জিনিস আপনাদের পরে দেখাবো। সাসপেনশনের সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হয় দেন ক্যাপসুল, ক্যাপসুলের সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হয় দেন ট্যাবলেট। তার মানে ফর্মুলেশন অলসো ফ্যাক্টর ফর অ্যাবজর্পশন, রুট অলসো ফ্যাক্টর ফর অ্যাবজর্পশন। এন্ড দেন আর কি পয়েন্ট আছে দেখি আমি এক্সট্রা একটু বলি। আপনি লিখে রাখবেন এখানে ডিক্রিজ গ্যাস্ট্রিক এমপ্টিং, গ্যাস্ট্রিক এমপ্টিং, গ্যাস্ট্রিক এমপ্টিং যদি কমে যায় তখন অ্যাবজর্পশনটাও কি হবে? কমে যাবে। ডিক্রিজ গ্যাস্ট্রিক এমপ্টিং, ডিক্রিজ অ্যাবজর্পশন। ক্লিয়ার? এই এক্সট্রা কিছু পয়েন্ট ছিল সেগুলো আপনাদের এখানে লিখে দিলাম, নোট করে নেবেন। এখন আমরা বইয়ে মিলাই দেখেন মলিকুলার সাইজ যদি লো হয়ে থাকে তখন তাদের সারফেস এরিয়া বেড়ে যায়, তখন তাদের অ্যাবজর্পশন বেশি, তাহলে লো মলিকুলার ওয়েট অ্যাবজর্পশন বেশি। ক্লিয়ার? এন্ড দেন আসেন এই যে দুটো পয়েন্ট লেখা আছে এটার ক্ষেত্রে সহজে একটা জিনিস আমাকে বলেন, আমি যদি কোশ্চেন করতাম আচ্ছা বলেন তো ভাইয়া বা আপুরা ডায়রিয়াতে অ্যাবজর্পশন বেশি না কম, তখন আপনি চোখ বন্ধ করে বলেন ভাইয়া ডায়রিয়া হলেই বোঝা যায় ডায়রিয়াতে অ্যাবজর্পশন কি কম। এখন যদি কোশ্চেন করি আচ্ছা বলেন তো ডায়রিয়াতে অ্যাবজর্পশন কম কেন, তখন আপনি আনসার দিতেন ডায়রিয়াতে অ্যাবজর্পশন কম কারণ এখানে মোটিলিটি বেশি। তার মানে আমি বলতে পারি যখন মোটিলিটি ইনক্রিজ হয়ে যাবে তখন অ্যাবজর্পশন কমে যাবে, লাইক ডায়রিয়া। ক্লিয়ার? নেক্সট আবার এখান থেকে একটা কথা বলি, আচ্ছা বলেন তো ডায়রিয়াতে মোটিলিটি বেশি তাই অ্যাবজর্পশন কম, ডায়রিয়াতে যখন বাউল পাস করে সেটা কি খুব দ্রুত পাস করে নাকি স্লো পাস করে? ডায়রিয়া হলে তো অবশ্যই বাউল খুব দ্রুত সময়ের মধ্যে পাস করে, আসা যায় এই তো। তো বাউল যখন খুব দ্রুত সময়ের মধ্যে পাস করে থাকে তো বাউল পাস করার জন্য সময় কম পায় না বেশি পায়? আপনি বলবেন অবশ্যই ভাই কম পায়, খুব দ্রুত সময়ের মধ্যে পাস করে। এই জন্য আমি বলতে পারি ডায়রিয়াতে বাউল ট্রানজিট টাইম যেটা থাকে সেটা কম থাকে, অ্যাবজর্পশনও কম হয়। কিন্তু যদি বাউল ট্রানজিট টাইম বেশি পায় কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের অ্যাবজর্পশন টাইমও পায়, অ্যাবজর্পশনও বেশি হয়। ক্লিয়ার? তার মানে আমি এখান থেকে বলতে পারি ডায়রিয়াতে অ্যাবজর্পশন কম কারণ এখানে মোটিলিটি বেশি। তার মানে একটা ফ্যাক্টর হচ্ছে মোটিলিটি বেড়ে গেলে অ্যাবজর্পশন কমে যাবে। ডায়রিয়াতে বাউল পাস করার টাইম যেটাকে বলা হয় বাউল ট্রানজিট টাইম সেটা কম পায়, খুব দ্রুত পাস করে, অর্থাৎ বাউল ট্রানজিট টাইম কম পায়। তার মানে বাউল ট্রানজিট টাইম কম পাইলেও অ্যাবজর্পশন কম হবে, লাইক ডায়রিয়া। ডায়রিয়া দিয়ে দুটো জিনিস আমি লিখতে পারি। পিএইচ এর মান ভেরিয়েবল, ফর্মুলেশন যেটা রয়েছে সেটা অলসো ফ্যাক্টর ফর অ্যাবজর্পশন। এছাড়াও আমরা জানি যে সাসপেনশন ক্যাপসুল দেন ট্যাবলেট, লিকুইড গ্রেটার দেন সলিড, এরকম ভাবে বলতে পারি। নেক্সট আসেন আমি বলেছি যখন মলিকুলার ওয়েট কম তখন তার সারফেস এরিয়া বেশি, আর সারফেস এরিয়া বেশি হয়ে গেলে তখন তার অ্যাবজর্পশনও বেশি। তার মানে সারফেস এরিয়া যে ক্ষেত্রে বেড়ে যাবে সেক্ষেত্রে অ্যাবজর্পশনও বেড়ে যাবে। আমরা মোটামুটি সবাই বুঝতে পারি যে ব্লাড সাপ্লাই ভালো জিনিস, যত বেশি ব্লাড সাপ্লাই বেড়ে যাবে তখন তার অ্যাবজর্পশনও বেশি হবে। ডিজিজ কন্ডিশন লাইক সিভিয়ার ডিজিজ লাইক ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম তখন অবশ্যই অ্যাবজর্পশন কি হবে? কমে যাবে। লাস্টলি একটা পয়েন্ট আছে সেটা দেখেছেন ড্রাগ ইন্টারঅ্যাকশন। এটা মানে হচ্ছে টেট্রাসাইক্লিনের সাথে যখন আপনি অ্যান্টাসিড দিবেন, টেট্রাসাইক্লিনের সাথে যখন আপনি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কন্টেনিং এনি ল্যাক্সেটিভ দিবেন তখন তারা চিলেট ফর্ম করার কারণে অর্থাৎ ইনসলুবল কমপ্লেক্স ফর্ম করার কারণে অ্যাবজর্পশন কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমি বলতে পারি টেট্রাসাইক্লিন উইথ অ্যান্টাসিড দে ফর্ম চিলেট ইনসলুবল কমপ্লেক্স, তখন তাদের অ্যাবজর্পশন কি হয়ে যাবে? কমে যাবে। সুতরাং ড্রাগ ইন্টারঅ্যাকশন অলসো ফ্যাক্টর ফর অ্যাবজর্পশন। এটা একটা হেডিং দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি। আমরা অনেকে জানি কিছু কিছু ড্রাগ আছে যেগুলো খাবার খাওয়ার পরে অ্যাবজর্পশন ভালো হয়, কিছু কিছু ড্রাগ আছে যেগুলো এমটি স্টমাকে ভালো অ্যাবজর্পশন হয়। তার মানে প্রেজেন্স অফ ফুড পার্টিকেল অলসো অল্টার অ্যাবজর্পশন। ক্লিয়ার? এইটুকু জানলে যথেষ্ট। আপনার মনে একটা প্রশ্ন হতে পারে আগে ফ্যাক্টর এই সবগুলো ফ্যাক্টরের মধ্যে যদি সিঙ্গেল বেস অ্যান্সার বলে অ্যাবজর্পশনের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরের নাম কি, তখন আপনি বলবেন আয়োনাইজেশন। এই আয়োনাইজেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর অ্যাবজর্পশন, এটা সিঙ্গেল বেস অ্যান্সার। এইটুকু লিখে রাখবেন। কিছু এক্সট্রা পয়েন্ট বলেছি, প্রতিটা পয়েন্টে ধরে ধরে ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছি, আশা করি আর সলভ সমস্যা হবে না। আমরা যদি রিমেম্বার পয়েন্ট যেখানে লেখা আছে এই জায়গাতে এই পয়েন্টটাকে মার্ক করব। জানি লিপিড সলিউবল ড্রাগ ইজিলি ক্রস বায়োলজিক্যাল মেমব্রেন ব্লাড ব্রেন ব্যারিয়ার, এগুলো আমরা জানি। আপনাকে আমি বলেছি লিপিড সলিউবল ড্রাগ অ্যাবজর্পশন সবচেয়ে বেশি হয়, কিন্তু যদি কখনো লেখা থাকে এক্সট্রিম, এক্সট্রিম ওয়াটার এক্সট্রিম লিপিড, এই এক্সট্রিম থাকার কারণে সেক্ষেত্রে অ্যাবজর্পশন কম হবে। এটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। যাই থাকুক না কেন যদি এক্সট্রিম কথা থাকে এক্সট্রিম ওয়াটার আর এক্সট্রিম লিপিড সলিউবল মনে রাখবেন সেক্ষেত্রে অ্যাবজর্পশন কি হবে? কম হয়ে যাবে। আমাদের এতটুকু ইনফরমেশন জানলেই মোটামুটি হয়ে যাবে। একটা কোশ্চেন প্র্যাকটিস করব। দেখেন ইজ ট্রু ফলোইং অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু ফলোইং অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ? নন আয়োনাইজড ড্রাগ ইজ অ্যাবজর্বড। আমি আগেই বলেছি যে লিপিড সলিউবল ড্রাগ আনআয়োনাইজড অর নন আয়োনাইজড ফর্মে থাকে তখন তাদের অ্যাবজর্পশন কি হবে? বেশি হবে। অ্যাসিডিক ড্রাগ অ্যাবজর্ব পোর ইন অ্যাসিডিক মিডিয়া, এটা পুরো মিথ্যা কথা। সেম ড্রাগ সেম মিডিয়াতে অ্যাবজর্পশন বেশি হয়। অ্যালকালাইন ড্রাগ অ্যাবজর্ব অয়েল ইন অ্যাসিডিক মিডিয়া, এটাও পুরো মিথ্যা কথা। অ্যালকালাইন ড্রাগ অ্যাবজর্ব অয়েল ইন অ্যালকালাইন মিডিয়া, মানে এই দুটো কথা উল্টো করে দিয়েছে। ডিক্রিজ বাউল ট্রানজিট টাইম, বাউল ট্রানজিট টাইম কমে গেছে লাইক ডায়রিয়া, খুব দ্রুত সময়ের মধ্যে পাস করতেছে, সেক্ষেত্রে তো আমরা জানি অ্যাবজর্পশন কি হয়ে যাবে? কমে যাবে। যেটিতে ব্লাড সাপ্লাই বেড়ে গেলে অ্যাবজর্পশন বাড়ার কথা, এখানে বলেছে কমে যাবে, সুতরাং এটাও যেটিতে ব্লাড সাপ্লাই বেড়ে গেলে অ্যাবজর্পশন বেড়ে যাবে, কিন্তু এখানে ডিক্রিজ রেখেছে তাই এটাও ফলস। তার মানে আমি বলতে পারি এটা এগুলো সব ফলস, শুধুমাত্র এই নম্বর যে অপশনটা আছে সেটাই ট্রু। আচ্ছা এরপরে অ্যাবজর্পশন রিলেটেড আমার মনে হয় সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। ফার্স্ট পাস মেটাবলিজম একটা টার্ম লেখা আছে পেজ নাম্বার 11, এখানে আমরা কি দেখব? প্রথম কথা হচ্ছে লিভার মেইন সাইট। এছাড়াও ফার্স্ট পাস মেটাবলিজমের আরো কিছু সাইট রয়েছে, সেটা হতে পারে ইন্টেস্টাইনাল ওয়াল, স্কিন, লাংস, এগুলো আমরা জানতে পারি। এই কথাটা দাঁড়ানোর পরে আপনি আমাকে বলেন অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে কোনো একটা ড্রাগ যখন এই সিস্টেমিক সার্কুলেশনে আসবে এই আসার প্রসেসটার নাম কি বলেন তো? এই ছবিটা নাই আপনাদের বই। অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে সিস্টেমিক সার্কুলেশনে আসার প্রসেসটার নাম হচ্ছে অ্যাবজর্পশন, তাই না? এই অ্যাবজর্পশন হওয়ার আগে দেখেন সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে তারা লিভারে আসে, এই লিভারে আসে যেটা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে সিস্টেমিক সার্কুলেশনে আসার প্রসেসটার নাম হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন, তার আগে লিভারে মেটাবলিজম হয় তাকে বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম। ক্লিয়ার? এখন ধরে নেন এখানে 100% কোন একটা ড্রাগ দিয়েছে, এই 100% ড্রাগের মধ্যে লিভারে আসে 30% মেটাবলিজম হয়েছে। 30% মেটাবলিজম হওয়ার পরে তার 70% অপরিবর্তিত অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে আসে। এই যে 70% অপরিবর্তিত অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে আসলো এটাকে বলা হচ্ছে বায়োঅ্যাভেইলেবিলিটি। তার মানে আমি বলতে পারি লিভারে ফার্স্ট পাস মেটাবলিজম হওয়ার পর কতটুকু আনচেঞ্জ অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে আসবে দ্যাট ইজ কল্ড বায়োঅ্যাভেইলেবিলিটি। অর্থাৎ কতটুকু আনচেঞ্জ অবস্থায় এই যে সিস্টেমিক সার্কুলেশনে যাবে এটাকে বলা হচ্ছে বায়োঅ্যাভেইলেবিলিটি। আমি যদি এখন একটু জিনিস খেয়াল করে থাকি, যদি এই 100% ড্রাগের ভিতর থেকে এখানে 50% লিভারে মেটাবলিজম হতো তখন এই জায়গাতে অপরিবর্তিত অবস্থায় 50% চলে আসতো, তখন এই 50% হতো তার বায়োঅ্যাভেইলেবিলিটি। তার মানে আমি বলতে পারতেছি এখানে যত বেশি লিভারে মেটাবলিজম হবে
তত কম তার বায়োঅ্যাভেলেবিলিটি হবে। ক্লিয়ার? অর্থাৎ বায়োঅ্যাভেলেবিলিটি যেটা আছে সেটা ব্যস্তানুপাতিক উইথ দ্য ফার্স্ট পাস মেটাবলিজম। লিভারে যত বেশি মেটাবলিজম হবে খুব কম পরিমাণ তত কম পরিমাণ অপরিবর্তিত অবস্থায় সিস্টেমিক সার্কুলেশন আসবে, তখন তার বায়োঅ্যাভেলেবিলিটিও কমে যাবে। অর্থাৎ বায়োঅ্যাভেলেবিলিটি আর ফার্স্ট পাস মেটাবলিজম যেটা আছে সেটা কি সম্পর্ক বলেন তো? বলবেন ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা, এর বাইরে আরেকটা কথা বলি। ধরেন একটা ট্যাবলেট আছে কিন্তু তার বাইরে থেকে একটা কোট করা আছে, যেটা আমি বললাম অ্যান্টারিক কোটিং ট্যাবলেট। এই অ্যান্টারিক কোটিং ট্যাবলেট যখন আসবে লিভার তার ম্যাক্সিমাম মেটাবলিজম করতে পারবে না, কারণ বাইরে থেকে একটা প্রোটেকশন আছে। তখন সে অপরিবর্তিত অবস্থায় ম্যাক্সিমাম সিস্টেমিক সার্কুলেশন চলে আসবে। সুতরাং আমি কি বলতে পারি? অ্যান্টারিক কোট করা কোনো ট্যাবলেট থাকলে তার বায়োঅ্যাভেলেবিলিটি বাড়বে না কমবে? অবশ্যই বেড়ে যাবে, কারণ সেখানে লিভারের মেটাবলিজম বেশি করতে পারে না। এন্ড দেন আরেকটা কথা বলেন, আমি এখানে কি পড়াইছি যে অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে এই যে সিস্টেমিক সার্কুলেশনে যে ড্রাগ আসবে, এই আসার প্রসেসটার নাম কি? অ্যাবজর্পশন। আসার আগে যে ঘটনা ঘটে তার নাম কি? ফার্স্ট পাস মেটাবলিজম। তাহলে যে ড্রাগের যত বেশি এখানে অ্যাবজর্পশন হবে সেই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি তত বেশি হবে। ঠিক আছে? এই জন্য বায়োঅ্যাভেলেবিলিটি এটা সম্পর্ক সমানুপাতিক উইথ দ্য অ্যাবজর্পশন। এখন বুদ্ধি করে একটু বলেন তো, আমরা জানি যে সমস্ত ফ্যাক্টরগুলো অ্যাবজর্পশনকেও বাড়ায় সেম ফ্যাক্টরগুলো বায়োঅ্যাভেলেবিলিটিকেও বাড়াবে। পড়া শেষ। কার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক? ফার্স্ট পাস মেটাবলিজমের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অ্যান্টারিক কোট যদি করা থাকে কোনো ট্যাবলেট, তখন তার বায়োঅ্যাভেলেবিলিটি বাড়ে না কমে? আপনি বলবেন বেড়ে যাবে। এই রিলেটেড যে পয়েন্টগুলো আপনাদের পেজ নাম্বার 12 এ দেওয়া আছে এটা একটু মার্ক করে নেন। দেখেন প্রথম যে সূত্র লেখা আছে বায়োঅ্যাভেলেবিলিটি সমানুপাতিক উইথ দ্য অ্যাবজর্পশন এন্ড ব্যস্তানুপাতিক উইথ দ্য ফার্স্ট পাস মেটাবলিজম অর এক্সট্রাকশন রেশিও। আচ্ছা, দেন প্রত্যেকটা পয়েন্ট আপনি এক নম্বর পয়েন্ট ফার্স্ট পাস মেটাবলিজম বেড়ে গেলে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। সলুবিলিটি অন বায়োঅ্যাভেলেবিলিটি এটা আমরা জানি, লিপিড সলুবল ড্রাগের অ্যাবজর্পশন বেশি তার বায়োঅ্যাভেলেবিলিটি বেশি, সুতরাং ওয়াটার সলুবল অ্যাবজর্পশন কম বায়োঅ্যাভেলেবিলিটি কম। কেমিক্যাল ইনস্টেবিলিটি এটা বলেছি, ইনসুলিন প্রোটিন নেচার মুখে খাইলে ডিগ্রেড হয়ে যাবে, তখন তার অ্যাবজর্পশন কমে যাবে বায়োঅ্যাভেলেবিলিটিও কমে যাবে। পার্টিকেল সাইজ যেটা লেখা আছে আমি পড়াইছি যে লো মলিকুলার ওয়েট লাইক ক্রিস্টালয়েড মলিকুলার ওয়েট কম না দেন কলয়েড, তাহলে ক্রিস্টালয়েডের অ্যাবজর্পশন বেশি বায়োঅ্যাভেলেবিলিটিও ক্রিস্টালয়েডের বেশি দেন কার থেকে? কলয়েডের তুলনায়। আমি জানি লিকুইডের বেশি হয়ে থাকবে দেন সলিড। আচ্ছা, এর বাইরে অ্যান্টারিক কোট করা থাকে সেক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই প্রত্যেকটা পয়েন্ট আপনি মার্ক করে নিতে পারেন, আপনাদের বই দেওয়া আছে। তবে এর বাইরে আমি আরেকটা পয়েন্ট একটু দেখাবো, সেটা হচ্ছে এই ছবিটা দেখাবো, আর ওখানকার সম্ভবত ওইটা ফ্যাক্টর নাম্বার এফ এন্ড জি 10 নম্বর আন্ডারে, এই দুটো আপনি মার্ক করে নিতে পারেন। দেখেন একটা ট্যাবলেট যখন খাওয়া হয় সেটা ভাঙে, এই ভাঙার যে সময়টা আছে সেটাকে বলা হচ্ছে ডিসইন্টিগ্রেশন টাইম। বলেন তো কি টাইম? ডিসইন্টিগ্রেশন টাইম। এরপরে সেই ট্যাবলেট যতটুকু ভাঙার পরে নিচে চলে আসবে স্টোমাকে আসে, সেটা আবার ভালোভাবে মিক্সড হয় স্টোমাক জুসের সাথে, এটাকে বলা হচ্ছে ডিসলিউশন টাইম। তারপরে সেটা অ্যাবজর্পশন হয়। এখন ধরেন ট্যাবলেট এটার জন্য ডিসইন্টিগ্রেশন টাইম যদি বেড়ে যায়, অর্থাৎ সেটা যদি ভাঙার টাইম বেশি পায়, ভাঙতে খুব কম পরিমাণ নিচে আসবে, খুব কম পরিমাণ সেটা মিক্সড হবে, হওয়ার পরে সেটা অ্যাবজর্পশনে চলে আসবে। তার মানে আমি কি বুঝাইলাম? যত বেশি ভাঙার টাইম পাবে, ডিসইন্টিগ্রেশন টাইম পাবে, তত অ্যাবজর্পশন কমে যাবে। কারণ একটা ড্রাগ এভাবে মনে রাখবেন যে এটা ভাঙতে খুব কম পরিমাণ নিচে চলে আসে, অর্থাৎ ভাঙার টাইম বেশি পেলে অ্যাবজর্পশন কম বায়োঅ্যাভেলেবিলিটি কম। এটা আপনাদের ওখানে লেখা আছে ডিসইন্টিগ্রেশন টাইম বেশি বায়োঅ্যাভেলেবিলিটি তত কম। কিন্তু ভাঙার পরে যতটুকু স্টোমাক জুসে আসে সেখানে যদি মিক্সড হওয়ার টাইম, ডিসলিউশন হওয়ার টাইম যদি বেশি পায়, আমরা জানি কোনো জিনিস যদি ভালোভাবে মিক্সড হয়ে যায় সেটা অ্যাবজর্পশন করতে ভালো, বায়োঅ্যাভেলেবিলিটি তখন বেড়ে যাবে। সুতরাং আমি বলতে পারি ডিসলিউশন টাইম যদি বেড়ে যায় এটার সাথে সমানুপাতিক সম্পর্ক বা ডিসইন্টিগ্রেশন টাইমের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? যেমন একটা সহজ কথা বলি, ক্যাপসুল এটা ভাঙারই দরকার হয় না, শুধু মিক্স হয় তারপর সাইড অফ অ্যাবজর্পশনে চলে আসে। সাসপেনশন বলতে ভাই আমার আরো ঝামেলা নাই, ওই ভাঙারও দরকার নাই, ডিসলিউশন হওয়ার দরকার নাই, ডাইরেক্টলি অ্যাবজর্পশন সাইডে চলে আসে। এই জন্য আমি বলি সাসপেনশন গ্রেটার দেন ক্যাপসুল, ক্যাপসুল গ্রেটার দেন ট্যাবলেট। বুঝতে পেরেছেন? সাসপেনশন গ্রেটার দেন ক্যাপসুল, ক্যাপসুল গ্রেটার দেন ট্যাবলেট। সাথে বলেছি যদি ভাঙার টাইম বেশি পাই তখন তার অ্যাবজর্পশন কমে যাবে, বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। কিন্তু যদি ডিসলিউশন আর মিক্সড হওয়ার টাইম যদি বেশি পাই যায় তখন অ্যাবজর্পশন বেশি, বায়োঅ্যাভেলেবিলিটিও বেশি। এই দুটো পয়েন্ট আপনাদের এফ এন্ড জি নাম্বার পয়েন্ট ছিল, আমার মনে হয় ওই পয়েন্টটা আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। আর ডেফিনিশনটা মাস মনে রাখবেন, কতটুকু আনচেঞ্জ অবস্থায় এই যে লেখা আছে সিস্টেমিক সার্কুলেশন আসবে, দ্যাট ইজ কল্ড বায়োঅ্যাভেলেবিলিটি। এই জায়গাতে আমাদের এটা পড়া শেষ। দেন আরেকটা জিনিস এই পেজে আপনাদের লেখা আছে, দেখেন হাই ফার্স্ট পাস মেটাবলিজম। এটা রিসেন্টলি বিসিপিএস এর বিভিন্ন ফ্যাকাল্টি পরীক্ষা আসছে। তো আপনারা একটু রিস্ক অ্যাভয়েড করার জন্য যে কোন কোন ড্রাগের হাই ফার্স্ট পাস মেটাবলিজম হয় কিছু কয়েকটা ড্রাগ কমন মনে রাখেন। যেমন একটা হচ্ছে প্রোপানল, সাথে সালবিউটামল, অপয়েড একটা থাকে, অ্যাসপিরিন একটা আছে, লিডোকাইন আছে। এই যে কয়েকটা নাম বললাম এগুলো হচ্ছে হাই ফার্স্ট পাস মেটাবলিজম হয়। যেমন আপনারা মরফিন, অপয়েডের কথা জানেন, অ্যাসপিরিন, সালবিউটামল, প্রোপানল, লিডোকাইন, নাইট্রেট, এগুলো হচ্ছে হাই ফার্স্ট পাস মেটাবলিজম হয়। আচ্ছা, এখন এই ছবিটা আবার একটু খেয়াল করি। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে সিস্টেমিক সার্কুলেশনে আসবে, আসার প্রসেসটার নাম অ্যাবজর্পশন। আসার আগে লিভার মেটাবলিজম হয়, দ্যাট ইজ কল্ড ফার্স্ট পাস মেটাবলিজম। লিভার মেটাবলিজম হওয়ার পর কতটুকু আনচেঞ্জ অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাইলো, দ্যাট ইজ কল্ড বায়োঅ্যাভেলেবিলিটি। এখন একটা কোশ্চেন করি, বলেন তো এখন পর্যন্ত ড্রাগ কোথায় আসছে? তখন আপনি চোখ বন্ধ করে বলবেন যে এখন পর্যন্ত ড্রাগ সিস্টেমিক সার্কুলেশন আসছে। তো কোনো ড্রাগ যদি সিস্টেমিক সার্কুলেশন আসে, এখানে আসে তো কোনো কাজ করতে পারবে না। তার আলটিমেট উদ্দেশ্য কোথায় যাওয়া বলেন তো? তার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সেলুলার লেভেল অর টিস্যু লেভেলে যাওয়া। এই জিনিসটা আগে বুঝলেন, পরে বই দেখাবো। এখন পর্যন্ত ড্রাগ সিস্টেমিক সার্কুলেশন আসছে, কিন্তু তার আলটিমেট টার্গেট কোথায়? এই যে সেলুলার লেভেল অর টিস্যু লেভেলে যাওয়া। তাহলে আপনি চিন্তা করেন এই সিস্টেমিক সার্কুলেশন থেকে কতটুকু ড্রাগ এক্সটেন্ড হয়ে তার সেলুলার লেভেল অর টিস্যু লেভেলে আসে, এটার নাম হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এটাকে কি বলা হচ্ছে? ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। সিস্টেমিক সার্কুলেশন থেকে কতটুকু ড্রাগ সেলুলার লেভেল অর টিস্যু লেভেলে এক্সটেন্ড হচ্ছে, এটার জন্য যে হাইপোথেটিক্যাল একটা ভলিউম চিন্তা করি আমরা, সেটাকে বলা হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এখন যদি আপনাকে আমি কোশ্চেন করি, ধরে নেন কোন একটা ড্রাগ র্যাপিডলি সেলুলার লেভেলে চলে আসলো, র্যাপিড ডিস্ট্রিবিউশন হলো, তখন তার হাফ লাইফ কি হবে? আপনি বলবেন অবশ্যই কম, কারণ সে র্যাপিডলি চলে আসছে। আর কোন ড্রাগ যদি সিস্টেমিক সার্কুলেশন থেকে এভাবে স্লোলি টিস্যু লেভেলে চলে আসে, অর্থাৎ স্লো ডিস্ট্রিবিউশন হয়, তখন তার হাফ লাইফ কি হবে? আপনি বলবেন তখন তার হাফ লাইফ প্রলং হবে। ক্লিয়ার? অর্থাৎ র্যাপিড ডিস্ট্রিবিউশন হলে হাফ লাইফ কম, স্লো ডিস্ট্রিবিউশন হলে হাফ লাইফ প্রলং। তার মানে আমি বলতে পারি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যেটা আছে ইজ মোস্টলি রিলেটেড টু দ্য যে ফ্যাক্টর, তার নাম হাফ লাইফ। এই কথাটুকু ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের পাশে লিখে রাখবেন। এই যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অর ভিডি, পেজ নাম্বার 13 তে লিখে রাখবেন। এই ভিডি ইজ মোস্টলি রিলেটেড টু দ্য কোন ফ্যাক্টর, বলবেন হাফ লাইফ। ক্লিয়ার? এন্ড দেন আপনাকে যদি কোশ্চেন করা হয়, আচ্ছা বলেন তো হাই ভিডি কাদের কাছে? ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি কাদের? তো সেক্ষেত্রে আপনি মনে রাখবেন সিস্টেমিক সার্কুলেশন থেকে কতটুকু ড্রাগ সেলুলার লেভেল অর টিস্যু লেভেলে আসে, এই প্রসেসটার নামে যদি হয় ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, তার মানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন তার বেশি যার কিনা এই সেলের প্রতি অ্যাফিনিটি বেশি, যার কিনা এই টিস্যুর প্রতি অ্যাফিনিটি বেশি, তারই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। তাহলে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মিন্স যার সেলের প্রতি অ্যাফিনিটি বেশি, যার টিস্যুর প্রতি অ্যাফিনিটি বেশি, তাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। ইভেন আপনি জানেন সেলের বাইরে লিপিড বাইরে থাকে, সুতরাং লিপিড সলিউবল ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। আপনি এটাও জানেন লো মলিকুলার ওয়েট ইজিলি ইন্টার করতে পারে, সুতরাং লো মলিকুলার ওয়েটের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। চারটা ফ্যাক্টর কিন্তু আমার পড়া শেষ। কিন্তু একটা কথা চিন্তা করেন, ধরে নেন আমরা যদি খেয়াল করি এখানে এই যে সিস্টেমিক সার্কুলেশনে কোনো ড্রাগ আসার পর এখানে একটা প্রোটিন থাকে, তার নাম প্লাজমা প্রোটিন। কি প্রোটিন? প্লাজমা প্রোটিন। তো কোনো ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে আসার পরে এই প্লাজমা প্রোটিন যা আছে এটার সাথে বাইন্ড করে থাকলো। কোনো ড্রাগ যদি এই প্লাজমা প্রোটিনের সাথে এখানে এসে বাইন্ড করে থাকে, এটার মানে হচ্ছে যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগের এটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকা। সিস্টেমিক সার্কুলেশনে কেউ যদি প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, তার মানে সেই ড্রাগ এখানে কি ফর্মে থাকবে? ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে। কি ফর্মে থাকবে? ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে। ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে তার কাজ কি জানেন? অন্যের সাথে বসে বসে ঝগড়া করা, অর্থাৎ ড্রাগ ইন্টারঅ্যাকশন করা। সরি, কি বলবো আমরা? ড্রাগ ইন্টারঅ্যাকশন করা।
প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগে কিন্তু আমার বৈশিষ্ট্য করা হয়ে যাচ্ছে যে এই জায়গাতে আসার পরে কেউ যদি এখানে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে তার তো এই টিস্যু লেভেলে যাওয়ার কোনো চিন্তা চেতনাই নাই, সেই জায়গাতে প্লাজমা প্রোটিন বাইন্ড করে থাকা মানে সে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে, ড্রাগ ইন্টারঅ্যাকশন কি হবে তার বেশি হবে, সাথে আরেকটা জিনিস বেশি, তার হাফ লাইফ বেশি। এখন আপনি একটা কমন সেন্স চিন্তা করে বলেন, কেউ যদি এখানে আসার পরে এই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে তার কি চিন্তা আছে যে এই পাশে সেলুলার লেভেল টিস্যু লেভেলে যেতে পারবে? যেতে পারবে না। তার মানে প্লাজমা প্রোটিনের বাইন্ডিং ক্ষমতা বেশি মানে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কম, তার এক্সপ্রেশন কম, তার মেটাবলিজম কম। ক্লিয়ার? তাহলে আপনাকে যদি কোশ্চেন করা হয় হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মানে কি, আপনি জাস্ট এই কথা বলবেন সিস্টেমিক থেকে টিস্যু লেভেলে কতটুকু ড্রাগ গেল, দ্যাট ইজ কল্ড ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। তার মানে সেলুলার লেভেল টিস্যু লেভেলের প্রতি যার ভালোবাসা বেশি তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, কার কম? বলেন যার প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডিং ক্ষমতা বেশি তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কম। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এর বাইরে আমি একটু পরে স্লাইডে দেখাবো। যদি আপনাকে কোশ্চেন করে আচ্ছা বলেন তো প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগের বৈশিষ্ট্য কি, আপনি বলবেন প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগের বৈশিষ্ট্য হচ্ছে এরা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে, এই ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে ঝগড়া করে মানে ড্রাগ ইন্টারঅ্যাকশন বেশি, আর একটা হচ্ছে লং হাফ লাইফ। তাহলে কম কি বলেন? এই যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কম, এক্সক্রিয়েশন কম, মেটাবলিজম কম। ক্লিয়ার? এইভাবে একটা কোশ্চেন থাকে, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ এন্ড হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ ফ্রি ড্রাগ। প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগের যা ক্রাইটেরিয়া তার উল্টো ক্রাইটেরিয়া হচ্ছে ফ্রি ড্রাগ। এখন আপনি আমাকে বলতে পারেন ভাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যে পড়াইলেন এখন আমাকে বই দাঁড়াই দেন। আমরা যদি একটু বই খেয়াল করি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, তো এটা পেজ নাম্বার 13 আছে, আপনার কাজ হবে এটা আমি আগে বলেছি, সেটা হচ্ছে নিচের দিকে দেখেন লেখা আছে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মিন্স কি বোঝানো হয়। তো হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আমি একটু আগে বলছি যার সেলের প্রতি বেশি, যার টিস্যু প্রতি বাইন্ডিং ক্ষমতা বেশি, যার লিপিড সলিউবল মলিকুলার ওয়েট কম এবং প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্ষমতা যার কম বেশি বলে তো কমে যেত, অর্থাৎ লেস প্লাজমা প্রোটিন বাইন্ডিং তার মানে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, লেস ওয়াটার সলিউবল কারণ মোর লিপিড সলিউবল ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। আরেকটা কথা বলেছি, এটা বড় করে লিখে রাখবেন, ভিডি মোস্টলি রিলেটেড টু দা যে ফ্যাক্টর তার নাম হচ্ছে হাফ লাইফ, কারণ ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের সাথে হাফ লাইফের সম্পর্ক সমানুপাতিক। ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটাকে প্রকাশ করা হয় লিটারে প্রকাশ করা হয়, আর হাফ লাইফটাকে প্রকাশ করা হয় আওয়ারে। আমি অনেকগুলো স্টেম সহ কভার করে দিয়েছি, আমার মনে হয় এই পয়েন্টগুলো আপনারা করতে সময় লাগবে না। আমরা বাই অ্যাবিলিটি একটা টার্ম পড়ে আসছিলাম, সেই বাই অ্যাবিলিটিতে জাস্ট এইটুকু একটা বক্স লেখা আছে যে 100% বাই অ্যাবিলিটি কোন রূপে আপনি জানেন সেটা আইভি রূপ। একটা কোশ্চেন সলভ করবো আমরা, ফ্যাক্টর ইনক্রিজ বাই অ্যাবিলিটি। ইনসুলিন ওরাল রুট, আপনি বলবেন এটা পুরো মিথ্যা কথা, কারণ ইনসুলিন যদি আমরা প্রোটিনের নেচার হয়ে থাকে মুখে খাইলে তখন প্রোটিওলাইটিক এনজাইম ডিগ্রেড হয়, বাই অ্যাবিলিটি কমে যাবে, তার মানে এটা ফলস। আমি বলেছি যে ক্রিস্টালয়েডের বেশি দেন কলয়েড, এখানে বলেছে কলয়েড, তার মানে এটা ফলস। এন্টারি কোড করা থাকা মানে হচ্ছে তার বাই অ্যাবিলিটি বেশি, সুতরাং আমি বলতে পারি এটা ট্রু। লেস ডিসইন্টিগ্রেশন, মনে রাখবেন ডিসইন্টিগ্রেশন যত বেশি বাই অ্যাবিলিটি তত কম, সুতরাং ডিসইন্টিগ্রেশন যত কম বাই অ্যাবিলিটি তত বেশি। ভাঙার টাইম কম পাইলে মনে রাখবেন ম্যাক্সিমাম অ্যাবজর্পশন সাইটে চলে আসবে, তার বাই অ্যাবিলিটিও বেড়ে যাবে। আর যত বেশি মিক্সড ফর টাইম মানে মোর ডিসিলেশন তখন তার বাই অ্যাবিলিটিও তত বেশি। মোটামুটি শেষ। আমি একটা ছবি থেকে আপনাকে অনেক জিনিস বুঝাইছি, একবার সামারি করে দিচ্ছি। অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে সিস্টেমিক সার্কুলেশন আসার প্রসেসটার নাম অ্যাবজর্পশন। আসার আগে লিভার মেটাবলিজম হয়, দ্যাট ইজ কল্ড ফার্স্ট পাস মেটাবলিজম। মেটাবলিজম হওয়ার পর কতটুকু আনটেঞ্জ অবস্থায় সিস্টেমিক সার্কুলেশন আসে, দ্যাট ইজ কল্ড বাই অ্যাবিলিটি। এখানে আসার পর ড্রাগের মেইন উদ্দেশ্য হচ্ছে সেলুলার লেভেল টিস্যু লেভেলে যাওয়া। এখান থেকে কতটুকু মানে ড্রাগ এক্সটেন্ড হয়ে সেলুলার লেভেল টিস্যু লেভেলে চলে আসলো, দ্যাট ইজ কল্ড ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। তাহলে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কাদের হবে? বলেন যার সেলের প্রতি এই টিস্যু প্রতি অ্যাফিনিটি বেশি হবে তাদের হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। সেলের বাইরে লিপিড লেয়ার থাকে, সুতরাং লিপিড সেলের ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। আর কি পড়বো আমরা? লো মলিকুলার ওয়েটের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। আর কার কম হবে? যার মোর প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি, কারণ এখানে প্লাজমা প্রোটিনের সাথে যদি কেউ বাইন্ড করে থাকে তার মানে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কম। আরেকটা কোশ্চেন করতে পারে প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি মানে কি বৈশিষ্ট্য বলেন তো, তখন আপনি বলেন প্লাজমা প্রোটিন বাইন্ড করা মানে হচ্ছে সেই ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে তার লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন আর ড্রাগ ইন্টারঅ্যাকশন, অর্থাৎ ঝগড়া করার ক্যাপাসিটি বেশি। এখন শুধু প্লাজমা প্রোটিন ফ্রি ড্রাগের যে বৈশিষ্ট্যগুলো আছে এটা আমি বই দাঁড়িয়ে দিই না, একটু পরে দাঁড়িয়ে দিই। আমাদের নেক্সট টপিকে যাই আমরা। আচ্ছা, বায়োলজিক্যাল ব্যারিয়ার অফ দ্য ড্রাগ। আমরা এখানে কিছু মুখস্থ কথা রয়েছে, মাল্টিপল লেয়ার দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, একটা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। তো এই জায়গাতে কোন ড্রাগ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে থাকে, কোন ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে থাকে, এটা আপনাদের পেজ নাম্বার 14 নম্বর এবং 15 নম্বর পেজে আছে, এটা আপনাদের করতে হবে। তো আমি কিছু কৌশল শিখে দিচ্ছি, আমি কৌশল যেটা বলবো সেটা যদি ফলো করেন আশা করি আপনাদের ম্যাক্সিমাম পড়া এখানে মুখস্থ হয়ে যাবে। তো আমরা প্রথমে বলবো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে কারা। ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে কারা মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক বলি। আপনাদের প্রত্যেকের বাসায় ওয়াইফাই থাকে, তো আপনি বলবেন আজকে থেকে আমার ওয়াইফাই নাম হবে ভিভিএল ওয়াইফাই। বলেন তো কি ওয়াইফাই? ভিভিএল ওয়াইফাই। এবং এই ওয়াইফাই একটা ম্যাপ আছে, তাই আমি বলবো ভিভিএল ওয়াইফাই ম্যাপ। তাহলে আপনাকে যদি কোশ্চেন করা হয়ে থাকে বলেন তো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে কারা, আপনি তখন বলবেন ভিভিএল ওয়াইফাই ম্যাপ। কি ওয়াইফাই ম্যাপ? বলবেন ভিভিএল ওয়াইফাই ম্যাপ। এই দেখেন পড়া শেষ। W ফর ওয়ারফারিন, I ফর আইসোটেন্টোইন, F ফর ফেন্সিডার, I ফর আয়োডিন, ভিনক্রিস্টিন ভেলপুরেট ভিটামিন এ, আর L ফর লাইভ ভ্যাকসিন। তাহলে আমি কি বলেছি? ভিভিএল ওয়াইফাই ম্যাপ, ভিনক্রিস্টিন ভেলপুরেট ভিটামিন এ, লাইভ ভ্যাকসিন, ওয়ারফারিন, আইসোটেন্টোইন, ফেন্সিডার, আয়োডিন। আর এই ম্যাপ ফর কি হবে জানেন? এই ম্যাপ বলতে আপনি বুঝবেন মরফিন, A ফর অ্যালকোহল, P ফর ফিনাইটোইন। তাহলে যদি আপনাকে বলা হয় আচ্ছা বলেন তো ম্যাপ বলতে কি বুঝি, আপনি বলবেন মরফিন, অ্যালকোহল, ফিনাইটোইন। ভিভিএল ওয়াইফাই ম্যাপ এর ম্যাপ বলতে কি বুঝবো? মরফিন, অ্যালকোহল, ফিনাইটোইন। যদিও এর বাইরেও আমি যদি আপনাকে বলি যে MDA মেথোট্রেক্সেট, MDA মেটফর্মিন, দে ক্যান অলসো ক্রস ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, বাট আমি মনে রাখবো আপাতত এই ম্যাপ বলতে মরফিন, অ্যালকোহল, ফিনাইটোইন। তাতে সুবিধা কি? এই ম্যাপ দিয়ে যা কিছু হয় সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার প্লাস ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার দুটোই ক্রস করে। ম্যাপ দিয়ে যা পাবো মরফিন, অ্যালকোহল, ফিনাইটোইন, এটা বোথ ব্লাড ব্রেন ব্যারিয়ার এবং ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার দুটোই ক্রস করে। ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে কি দিয়ে মনে রাখবো? বলবেন ভিভিএল ওয়াইফাই ম্যাপ। এটার বাইরে আমি জানি MDA মেথোট্রেক্সেট, মেটফর্মিন তারাও কিন্তু ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে থাকে প্লাস অল সিলেটিভস। তাহলে এটা মনে রাখা সহজ একটা সূত্র হচ্ছে ভিভিএল ওয়াইফাই ম্যাপ প্লাস অল সিলেটিভ। এতটুকু শেষ। আশা করি আপনাদের অনেক বেশি হেল্প হবে। এরপরে আসেন আপনাকে যদি কোশ্চেন করে আচ্ছা আমরা একটু আগেরটা পড়ি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইনফিনিটিভসটা যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে থাকে কারা, এটা বলেন তো কারা? তখন আপনি বলবেন আমি একটু আগে বলেছি মরফিন, অ্যালকোহল, ফিনাইটোইন, অর্থাৎ ম্যাপ এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে থাকে, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে থাকে। আর কি দিয়ে মনে রাখবো? আপনি বলবেন যে আমরা প্রত্যেকটা একটা জায়গায় ঘুরতে যাই, তার নাম হচ্ছে TSC। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে কারা, আপনি জাস্ট বলবেন TSC ম্যাপ। কি ম্যাপ বলেন তো? TSC ম্যাপ। ম্যাপ মানে মরফিন, অ্যালকোহল, ফিনাইটোইন, আর TSC মানে হচ্ছে টেট্রাসাইক্লিন সালফোনামাইড ক্লোরামফেনিকল। এই তো আপনার পড়া শেষ, অনেকগুলো আপনার ইজি হয়ে গেল। টেট্রাসাইক্লিন সালফোনামাইড ক্লোরামফেনিকল, মরফিন, অ্যালকোহল, ফিনাইটোইন। এর বাইরে বাকিগুলো দেখে মুখস্থ করতে হবে। কিভাবে করবো? আমি কিছু কথা বলবো, আপনি একবার শুনে নেবেন, সব বই আছে। সেফালোস্পোরিনের 3rd and 4th জেনারেশন ক্রস করে, ফার্স্ট সেকেন্ড করে না, বাট সেকেন্ডের একজন করে, তার নাম সেফালোসিন। পেনিসিলিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, ইন কেস অফ অনলি ইনফ্লাম মেনিনজাইটিস তখন শুধুমাত্র করে। লিপোডোপা ক্রস করতে পারে, কার্বিডোপা, ডোপামিন, নরঅ্যাড্রেনালিন এগুলো ক্রস করতে পারে না। টারশিয়ারি অ্যামাইন ক্রস করতে পারে, কোয়াটারনারি অ্যামাইন করতে পারে না। টারশিয়ারি অ্যামাইনের উদাহরণ হচ্ছে অ্যাট্রোপিন, কোয়াটারনারি অ্যামাইনের উদাহরণ হচ্ছে ইপ্রেক্স অর ইপ্রাটোপিন। এন্ড দেন ফিনাইটোইন করতে পারে, ফিনাইল বিউটাজোন করে না। ফাইসোস্টিগমাইন করে, নিওস্টিগমাইন করে না। লিপোডোপা করে, কার্বিডোপা, ডোপামিন, নরঅ্যাড্রেনালিন করে না। সেফালোস্পোরিনের 3rd and 4th করে, ফার্স্ট সেকেন্ড করে না, এক্সেপ্ট সেফালোসিন। পেনিসিলিন করে না, অনলি ইনফ্লাম মেনিনজাইটিস করে। টারশিয়ারি অ্যামাইন অ্যাট্রোপিন করে, কোয়াটারনারি অ্যামাইন অর্থাৎ ইপ্রাটোপিন করে না। এই কথাগুলো এখানে লেখা আছে, আপনি নিজের মতো করে পড়ে নেবেন। আমি অনেকটাই আপনাদেরকে সহজ করে দিয়েছি। ফাইসোস্টিগমাইন করে, নিওস্টিগমাইন করে না, ফিনাইটোইন করে, ফিনাইল বিউটাজোন সেটা করে না। লিপোডোপা যেটা আছে সেটা করবে, কিন্তু এই যে কার্বিডোপা, ডোপামিন, নরঅ্যাড্রেনালিন এগুলো করে না। মুখস্থ আপনার হয়ে যাওয়ার কথা।
এর বাইরে আপনাকে যদি কোশ্চেন করা হয়, আচ্ছা বলেন তো ব্রেনের মেইন খাবারটা কি, মেটাবলিক ফুয়েলটা কি? আপনি বলবেন গ্লুকোজ। তার মানে আমি বলতে পারি গ্লুকোজ বলেন, ওয়াটার বলেন, ইলেকট্রোলাইট বলেন, গ্যাসের এই সব কিছু ব্লাড ব্রেন ক্রস করতে পারে। অর্থাৎ গ্লুকোজ, ওয়াটার, ইলেকট্রোলাইট, গ্যাস এগুলো কিন্তু ক্রস করতে পারে, কিন্তু কে করতে পারে না? তখন আপনি বলবেন এই যে বাইল সল্ট, বাইল পিগমেন্ট এগুলো কিন্তু ক্রস করতে পারে না। ঠিক আছে, আপনাদের নার্ভাস ফিজিওলজিতে এটা পড়ানো হয়ে থাকে, ব্লাড ব্রেন ব্যারিয়ার কোন নিউরোগ্লিয়াল সেল দ্বারা ফর্ম হয়ে থাকে, তখন আপনি জানতেন অ্যাস্টিওসাইট, এদের মাঝখানে একটা জাংশন থাকে, সেটা কোন ধরনের জাংশন থাকে? টাইট জাংশন থাকে। সেখানে আপনি পড়ে আসছেন গ্লুকোজ, ওয়াটার, গ্যাস, ইলেকট্রোলাইট সেগুলো ক্রস করতে পারে, বাট বাইল সল্ট, বাইল পিগমেন্ট এগুলো কিন্তু ক্রস করতে পারে না। আমার মনে হয় খুব ইজি একটা ওয়ে বলে দিয়েছি। ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার দুটোই আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বাট বেশি ইম্পর্টেন্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার। এটা আপনার নার্ভাস প্লাস ফার্মা দুটোই কভার হয়ে গেল। আর নেক্সট আসেন, এই কোশ্চেনটা দেখে আমরা বুঝতে পারি ফার্স্ট সেকেন্ড ক্রস করতে পারে না, থার্ড এন্ড ফোর্থ করে আর লিমিট ক্রস করতে পারে। এরপরে আপনাদের পরবর্তীতে লেখা আছে এটা ওভারঅল কিছু কমন ড্রাগ আছে যা টেরাটোজেনিক, এগুলো আমাদের মনে রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু চিন্তা করি অ্যান্টিবায়োটিকের ভিতরে কোনগুলো আছে আনসেফ ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে আনসেফ, এটা আপনি সূত্র দিয়ে মনে রাখতে পারেন, টেক কেয়ার সেফ মাই চাইল্ড। এছাড়াও আপনি যদি মনে করেন যে আমি একটু আগে পড়েছি টিএসসি ম্যাপ, টিএসসি দিয়ে টেট্রাসাইক্লিন সালফোনামাইড ক্লোরামফেনিকল এগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, আপনি বলবেন সেই টিএসসি যেটা আছে সেই টিএসসি টেট্রাসাইক্লিন সালফোনামাইড ক্লোরামফেনিকল তার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, তার আবার টেরাটোজেনিক ড্রাগ। ঠিক আছে, অথবা আপনি এটা দিয়ে মনে রাখতে পারেন টেট্রাসাইক্লিন সালফোনামাইড ক্লোরামফেনিকল এগুলো টেরাটোজেনিক ড্রাগ, আনসেফ ইন প্রেগনেন্সি। এর বাইরে অ্যামিনো গ্লাইকোসাইড আছে, আপনি জানেন ফ্লোরোকুইনোলন আছে, অনেক কিছু নাম দেওয়া আছে, ফ্লোরোকুইনোলন গ্রুপের ড্রাগ যেমন সিপ্রোফ্লোক্সাসিন, এছাড়া ফ্লুকোনাজল এগুলো হচ্ছে আপনার কন্ট্রাইন্ডিকেটেড, মানে আনসেফ ইন প্রেগনেন্সি। এটা দিয়ে মনে রাখতে পারেন অ্যান্টিবায়োটিক শেষ। আর নেক্সট যেটা আমার মনে রাখতে হবে যে ফিনাইটোইন, এগুলো এত ডিটেইলস জানতে হবে না। আপনার যেটা জানতে হবে যে ট্রাইমেস্টার হিসাবে যে কিছু টেরাটোজেনিক ড্রাগের একটা লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, এটা আপনাদের পেজ নাম্বার 15 নম্বরে দেওয়া আছে। এখানে আমি কিছু কমন ড্রাগের নাম বলবো, অ্যাটলিস্ট এইটুকু মনে রাখবেন যে টেরাটোজেনিক ড্রাগ, যেমন থ্যালাডোমাইড, এটা টেরাটোজেনিক ড্রাগ মনে রাখতে হবে। একটা প্রেগনেন্ট লেডিকে আপনি কখনো অ্যালকোহল খাইতে দিবেন না, রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিবেন না, লিথিয়াম দিবেন না, অথবা একটা প্রেগনেন্ট লেডিকে আপনি অ্যান্টি ক্যান্সার ড্রাগ দিবেন না। তার মানে আপনি বলতে পারেন অ্যান্টি ক্যান্সার ড্রাগ লাইক মেথোট্রেক্সেট অথবা অ্যালকোহল, রেডিও অ্যাক্টিভ আয়োডিন, লিথিয়াম এরা প্রত্যেকটি টেরাটোজেনিক ড্রাগ, এটা মুখস্থ করার কিছু নেই। এন্ড দেন আপনাকে আমি বললাম একটু আগে ওয়ারফারিন, এটা মনে রাখতে হবে, এটা একটা ডিজিজ করে থাকে, তার নাম হচ্ছে ফিটাল ওয়ারফারিন সিনড্রোম, যেখানে হাইপোপ্লাস্টিক নোজ ফেস এগুলো হতে পারে। এতটুকু মনে রাখেন ওয়ারফারিন টেরাটোজেনিক ড্রাগ যেটা ফিটাল ওয়ারফারিন সিনড্রোম করে থাকে। আর কোনটা পড়বো, যেমন আপনাকে যদি কোশ্চেন করা হয় টেরাটোজেনিক ড্রাগ এত কিছু মুখস্থ করার বাইরে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ভিতরে কোনটা আছে যেটা টেরাটোজেনিক করে, আপনাকে মাস্ট বলতে হবে এসি ইনহিবিটর। ঠিক আছে, এসি ইনহিবিটর, কারণ প্রেগনেন্সিতে সেফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের মধ্যে ল্যাবেডোলল, নিফিডিফিন, ফার্স্ট চয়েস ল্যাবেডোলল, নিফিডিফিন, অ্যামলোডিপিন, আলফা মিথাইল ডোপা এগুলো, বাট কোনটা কন্ট্রাইন্ডিকেটেড সেটার নাম হচ্ছে এসি ইনহিবিটর। এরপর আপনি জানেন টেট্রাসাইক্লিন বলেন, সোডিয়াম ভেলপোয়েট বলেন, ফিনাইটোইন বলেন, এগুলো কিন্তু টেরাটোজেনিক ড্রাগ, কারণ সোডিয়াম ভেলপোয়েট, ফিনাইটোইন এগুলো নিউক্লিয়ার করে থাকে। এন্ড দেন আর কি পড়তে হবে, যেমন আপনার ফ্লোরোকুইনোলন আছে, টিএসসি আগে পড়ে আসছেন টেট্রাসাইক্লিন সালফোনামাইড ক্লোরামফেনিকল। আপনাকে যদি বলা হয় থাকে একটা নাম সেটা হচ্ছে এনএসআইডি, এটাও কিন্তু টেরাটোজেনিক ড্রাগ। ডায়াবেটিসের ভিতরে একটা নাম বলেন তখন আপনি বলবেন থায়াজাইড। তো মোটামুটি আমরা এই কয়েকটা জিনিস পড়তে পারবো। তো এত বড় লিস্ট তো ওভারঅল মুখস্থ করা চাইতে আপনি এইভাবে থিঙ্ক করবেন, অ্যান্টি হাইপারটেনসিভের ভিতরে কোনটা পড়ে আসছে টেরাটোজেনিক, বলবেন এসি ইনহিবিটর। ডায়াবেটিসের ভিতরে কোনটা পড়ে আসছে, বলবেন থায়াজাইড ডায়াবেটিস। সুন্দর। এরপরে কি সোডিয়াম ভেলপোয়েট, কার্বামাজাপাইন, ফিনাইটোইন এগুলো হচ্ছে অ্যান্টিকনভালসেন্টের ভিতরে আপনি জানেন। এরপরে আর কি আছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, লিথিয়াম, অ্যালকোহল, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এগুলো আমি আগে থেকেই পারা। সাথে আমি জানতাম যে টিএসসি টেট্রাসাইক্লিন সালফোনামাইড ক্লোরামফেনিকল। এর বাইরে অ্যামিনো গ্লাইকোসাইড, অ্যামিনো গ্লাইকোসাইড তো অটো, নেফ্রন, নিউরো সব টক্সিসিটি করে। এখন দেখবেন গতানুগতিক সব মুখস্থ করা চাইতে এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে। টেরাটোজেনিক ড্রাগ এটা কিন্তু পড়তে হবে, ফ্যাকাল্টি ওয়াইজ কিন্তু এটা এক এক ফ্যাকাল্টিতে কিন্তু ইম্পর্টেন্স আছে। ড্রাগ ইন ল্যাকটেশন, আচ্ছা এটা আপনাদের পেজ নাম্বার 15 এর উপরে দেওয়া আছে, যে 15 না এটা দেওয়া আছে আপনাদের হচ্ছে 17 পেজে, হোয়াট আর দ্য ড্রাগ অ্যাভয়েড হোয়েন ব্রেস্টফিডিং। তো এই জায়গাতে অনেকগুলো নাম দেওয়া আছে, তার মধ্যে আমি কয়েকটা নাম বলি দেখেন। ব্রেস্টফিডিং এর সময় অ্যান্টি ক্যান্সার ড্রাগ অ্যাভয়েড করতে হবে। ড্রাগ অ্যাবিউজ লাইক হিরোইন, কোকেইন, রেডিও অ্যাক্টিভ আয়োডিন, লিথিয়াম এগুলো কিন্তু অ্যাভয়েড করা হয়ে থাকে। তো সিঙ্গেল বেস কোশ্চেন দেখা ফ্যাকাল্টি ওয়াইজ যদি আসতো ওই অপশন এরকম ছিল যে কোন ড্রাগ অ্যাভয়েড করা হয় তার ভিতরে অ্যান্টি ক্যান্সার ছিল। ঠিক আছে, আর কি আসতে পারে, হ্যাঁ রেডিও অ্যাক্টিভ আয়োডিন আসতে পারে, লিথিয়াম আসতে পারে, অ্যামিওডাইন আসতে পারে, এগুলো কিন্তু অ্যাভয়েড করা হয়ে থাকে। আর কিছু অ্যান্টিবায়োটিকের নাম দেওয়া আছে সেগুলো আপনারা নিজ দায়িত্বে কয়েকটা সিলেক্টিভ লিগুলো পড়ে নিতে পারেন, যেমন ওখানে পড়ে আসছেন টেট্রাসাইক্লিন সালফোনামাইড ক্লোরামফেনিকল, এগুলো কিন্তু অ্যাভয়েড করা হয়ে থাকে। আচ্ছা অ্যান্টিবায়োটিক ড্রাগ সেভ ইন ব্রেস্টফিডিং, এটা না পড়ে কোনগুলো অ্যাভয়েড করা হয় এটা একবার পড়ে নিতে হবে। এটা আমি নতুন করে কোনো থিওরি দিতে পারলাম না, তবে যেগুলো উচ্চারণ করলাম এগুলো মানে ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় আসে। আচ্ছা নেক্সট টপিক আসি আমরা। আচ্ছা এই জায়গাতে আপনাদের দেখেন একটা বক্স লেখা আছে, যেটা আমি অলরেডি পড়েছিলাম আর বলে দিয়েছিলাম, আপনাদের বই দাগাই দিব 18 নম্বর পেজে। প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ ফ্রি ড্রাগের বৈশিষ্ট্য দেখেন, স্টোরেজ ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে, লঙ্গার ডিউরেশন, ইন্টারঅ্যাকশন বেশি, বাকি সব কিছু কম। ফ্রি ড্রাগটা উল্টাটা, এটা খালি জাস্ট মনে রাখবেন যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগের বৈশিষ্ট্য কি। এরপরে দেওয়া আছে ড্রাগ অ্যাকশন, এখান থেকে কি বলবো, আপনি বলেন ড্রাগ অ্যাকশন করে থাকে সেটা বাই ফিজিক্যাল মিনস অর কেমিক্যাল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, এনজাইম মেকানিজমের মাধ্যমে অর রিসেপ্টর মেকানিজমের মাধ্যমে। ক্লিয়ার, এইগুলো জিনিস আপনি একটু হেডিং এ পড়বেন যে মেকানিজম অফ অ্যাকশন ড্রাগের সেটা হতে পারে ফিজিক্যাল অর কেমিক্যাল ইন্টারঅ্যাকশন, সেটা অসমোসিস হতে পারে অথবা নিউট্রালাইজেশনের মাধ্যমে হতে পারে। অসমোসিসের মাধ্যমে হতে অসমোটিক ডায়োটিক্স, ঠিক আছে, অথবা অসমোটিক টার্গেটিক্স যেটা অসমোসিস প্রসেসের মাধ্যমে হচ্ছে। আর নিউট্রালাইজেশন করে থাকে যেমন অ্যান্টাসিড উইথ ACL, এটাও আপনি জানেন, প্রোটামিন প্লাস হেপারিন। এর বাইরে চিলেশনও আছে, এনজাইম মেকানিজম মানে এনজাইম ইনডিউসার, এনজাইম ইনহিবিটরের মাধ্যমে হতে পারে, আর রিসেপ্টর মেকানিজমের মাধ্যমে ড্রাগ কাজ করতে পারে, বিভিন্ন ধরনের রিসেপ্টরের উপর বাইন্ড করে সেটা কাজ করে থাকে। জাস্ট এই হেডিংগুলো আপনাকে একটু জানতে হবে। তবে এখানে আপনাকে মেইনলি পড়তে হবে, দেখেন নিচের দিকে একটা কথা লেখা আছে, অ্যাকর্ডিং টু দ্য রিসেপ্টর ক্লাসিফিকেশন এন্ডোক্রাইন ফার্মাতে ওটা পড়ানো হয়ে থাকে। এইটা আপনাদের 18 নম্বর পেজের নিচে দেওয়া আছে। আপনাকে বলতে পারে এটা ইনফিনিটিভ স্টার, থাইরয়েড হরমোনের রিসেপ্টর কোথায় থাকে, আপনি চোখ বন্ধ করে বলবেন রিসেপ্টর থাকে নিউক্লিয়াসে। স্টেরয়েড হরমোনের রিসেপ্টর কোথায় থাকে, তখন আপনি সুন্দর করে বলবেন এটা সাইটোপ্লাজমের রিসেপ্টর থাকে। তাহলে থাইরয়েড হরমোনের রিসেপ্টর থাকে নিউক্লিয়াসে, স্টেরয়েড হরমোনের রিসেপ্টর কোথায় থাকে সাইটোপ্লাজমে। এটার বাইরে বাকি যেগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম থাকে মেমব্রেন অর সেল সারফেসে। ঠিক আছে, এই দুটাকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার, এটাকে বলা হচ্ছে এক্সট্রাসেলুলার, এগুলো এন্ডোক্রাইনে পড়া। বাট আমার এইটুকু পড়তে হবে থাইরয়েড হরমোনের রিসেপ্টর থাকে নিউক্লিয়াসে, স্টেরয়েড হরমোনের রিসেপ্টর থাকে সাইটোপ্লাজমের মধ্যে, আর যতগুলো আলফা বিটা অ্যাড্রেনালিন বা কোলিনার্জিক রিসেপ্টর এগুলো সব থাকে মেমব্রেন অর সেল সারফেসে। এতটুকু আমরা জানবো। নেক্সট দেখেন ওখানে বড় করে লিখে দেওয়া আছে মাঝখানে একটা বক্স করে টার্গেট অফ ড্রাগ অ্যাকশন। এখানে কিছু কনসেপ্ট ক্লিয়ার করব। আপনাদের অনেকেরই জানা থাকার কথা ডায়াজিপামের নাম শুনেছেন। এই যে সিলেটিভ ডায়াজিপাম যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি একটা রিসেপ্টরের উপর কাজ করে থাকে, সেই রিসেপ্টরটাকে বলা হয় গাবা রিসেপ্টর। এটার উপর যখন কাজ করে তখন সে ক্লোরাইড চ্যানেল ওপেন করে থাকে, হাইপারক্লোরাইজেশনের মাধ্যমে সিনেসটাকে ডিপ্রেস করে। তাহলে একটা সিঙ্গেল বেস আসতে পারে ডায়াজিপাম কোন রিসেপ্টরে কাজ করে, অ্যানসার কিন্তু গাবা রিসেপ্টরের উপর কাজ করে। কোন চ্যানেল ওপেন করে, তখন কিন্তু আপনি বলবেন ক্লোরাইড চ্যানেল ওপেন করে। তাহলে ভাই আপু আপনারা একটু খেয়াল করে বলেন তো ডায়াজিপামের মানে কোন একটা ড্রাগ তার টার্গেট সাইট কি, অবভিয়াসলি রিসেপ্টর। যেটা একটা আয়ন চ্যানেল ওপেন হয়ে থাকে তার মানে একটা ড্রাগের টার্গেট সাইট হচ্ছে আয়ন চ্যানেল, এই জন্য লেখা ড্রাগের টার্গেট অফ অ্যাকশন হচ্ছে একটা রিসেপ্টর আয়ন চ্যানেল। সাথে আমি এটাও জানলাম ডায়াজিপাম কোন রিসেপ্টরের উপর কাজ করে, বলবেন গাবা রিসেপ্টর। কোন চ্যানেল ওপেন করে থাকে, বলবেন ক্লোরাইড চ্যানেল। এরপরে আপনাদেরকে আমাদের জিআইটিতে পড়ানো হয়েছিল পিপিআই।
কিভাবে কাজ করে থাকে বলেন তো, কিভাবে এই সেল সিক্রেশনটাকে বন্ধ করে, কোন মেকানিজমে কাজ করে? তখন আপনি বলতেন এটা হাইড্রোজেন পটাশিয়াম যে পাম্প আছে অর্থাৎ প্রোটন পাম্প রয়েছে সেটাকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে। এই যে হাইড্রোজেন পটাশিয়াম পাম্প অথবা সোডিয়াম পটাশিয়াম পাম্প এগুলোকে কি বলা হয়? এনজাইম বলা হয় না? তার মানে ড্রাগের একটা টার্গেট সাইট হচ্ছে এনজাইম, ড্রাগের একটা টার্গেট সাইট রিসেপ্টর, ড্রাগের টার্গেট সাইট আয়ন চ্যানেল। এর বাইরেও টার্গেট সাইট হচ্ছে ক্যারিয়ার প্রোটিন এন্ড স্ট্রাকচারাল প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন এন্ড স্ট্রাকচারাল প্রোটিন। জাস্ট টার্গেট অফ ড্রাগ অ্যাকশন এই পাঁচটা নাম আপনাকে জানতে হবে। এগুলো আমাদের অত কিছু আর জানার দরকার নাই। এই যে একটা কোশ্চেন দেওয়া আছে, হাউ টু প্রলং দ্য ডিউরেশন অফ ড্রাগ অ্যাকশন। আপনাকে যদি কোশ্চেন করে আচ্ছা বলেন তো কিভাবে আপনি ড্রাগ অ্যাকশনটাকে প্রলং করতে পারেন, এটা ওই বোর্ডে দাঁড়াতে হবে। আমার কথা বলেন যে একটা ড্রাগ অ্যাকশনটাকে যদি প্রলং করতে যাই অবভিয়াসলি সেই ড্রাগটাকে আমাকে বেশি বার দিতে হবে, বারবার দিতে হবে এবং বেশি পরিমাণে দিতে হবে। তার মানে কি সেটাকে আমি লার্জার ডোজে দিব, বেশি দিব এবং সেটা আমি বারবার দিব, ফ্রিকুয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন করব, ড্রাগ অ্যাকশন প্রলং হবে। আপনি পড়ে আসছেন কিছু কিছু রুট আছে যাদের একটা ক্রাইটেরিয়া পড়ে আসছেন যে স্লো সাস্টেইন অ্যাবজর্পশন করে, তো স্লো এন্ড সাস্টেইন অ্যাবজর্পশন হলে সেটা অ্যাকশন কি করবে? প্রলং করবে। তার মানে আমি বলতে পারি অল্টার রুটটাকে অল্টার করে দিলে ড্রাগ অ্যাকশন প্রলং হবে। ডেপুট একটা কথা শুনেছেন যেখানে কিনা ড্রাগ কি হয় ফর্মুলেশন চেঞ্জ করে আমরা ডেপুট ফর্মে দিলে ড্রাগের ইনগ্রেডিয়েন্টগুলো স্লো সাস্টেইন অ্যাবজর্পশন হয়, তার মানে অ্যাকশন কি হবে? প্রলং হবে। এন্ড দেন আবার আসেন যত মেটাবলিজম এক্সপ্রেশন মোটিলিটি যা কিছু আছে এগুলোকে যদি আপনি স্লো করে দেন, ডিক্রিজ করে দেন, তখন অ্যাকশনটা কি হয়ে যাবে? প্রলং হবে। সুতরাং ডিক্রিজ মেটাবলিজম, ডিক্রিজ এক্সপ্রেশন, ডিক্রিজ ব্লাড মোটিলিটি অ্যাকশনটা কি করে? প্রলং করে। আচ্ছা এর বাইরে একটা কথা দেখি, অ্যাড্রেনালিনের সাথে লোকাল অ্যানাস্থেটিক লিডোকাইন যদি দেন, অ্যাড্রেনালিন ভেসোকনস্ট্রিকশন করবে, লোকাল অ্যানাস্থেটিক অ্যাকশন প্রলং হবে। তাহলে হাউ টু প্রলং দ্য ডিউরেশন অফ ড্রাগ অ্যাকশন করার জন্য সহজ ওয়েটা হচ্ছে আমি রুটটাকে চেঞ্জ করব, আমি অ্যাবজর্পশনটাকে স্লো করতে পারি ভাবে, আমি ফর্মুলেশন চেঞ্জ করে দিতে পারি, আমি লার্জার ডোজে দিতে পারি, ফ্রিকুয়েন্টলি দিতে পারি, আমি মোটিলিটি গার্ড এক্সপ্রেশন যা কিছু আছে সব কমাই দিতে পারি। সো হাউ টু প্রলং দ্য ডিউরেশন অফ ড্রাগ অ্যাকশন এটা এমসিকিউ একটা কোশ্চেন, ইজিলি আপনি মনে রাখতে পারেন। ঠিক আছে, এর বাইরে যদি আপনাকে কোশ্চেন করে আচ্ছা বলেন তো সিম্প্যাথেটিক নাকি প্যারাসিম্প্যাথেটিক কে ড্রাগ অ্যাকশন প্রলং করবে, আপনি বলবেন সিম্প্যাথেটিক ফর ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমে। ক্লিয়ার? এতটুকু জানলেই যথেষ্ট। এরপরে খুবই আনকমন বলা যায় একটু কঠিন টপিক, সেটা হচ্ছে ড্রাগ অ্যান্টাগনিজম। এইটা থেকে মেইনলি রেসিডেন্সি আসে পার্ট 1 এ আপনাদের ফ্যাকাল্টির মধ্যে দুই একটা ফ্যাকাল্টিতে দরকার হয়ে থাকে। তারপরে একটা টপিক সম্পর্কে আমরা ওভারঅল একটু কিছু কথা জানে যাব এবং লাস্টলি তো আমি আপনাদেরকে চেকলিস্ট দেখাবো। ড্রাগ অ্যান্টাগনিজম পার্ট 1 এ যদি আমাদের বেসিক কিছু ইনফরমেশন থাকে আশা করি অতটুকু দিয়ে আপনাদের কভার হয়ে যাবে। ড্রাগ অ্যান্টাগনিজমে প্রথমে দেওয়া আছে আপনাদের টাইপ, পেজ নাম্বার 21, 3 টাইপস রয়েছে। একটা হচ্ছে কেমিক্যাল অ্যান্টাগনিজম, একটা ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। তো এই তিনটা টাইপের নাম মনে রাখবেন যে ড্রাগ অ্যান্টাগনিজম টাইপ কয়টা, কেমিক্যাল, ফিজিওলজিক্যাল এন্ড ফার্মাকোলজিক্যাল। কেমিক্যালটা আমাদের অত কিছু লাগে না, এটা চিলেটিং এজেন্ট দ্যাট বাইন্ড টু হেভি মেটালস এন্ড রিডিউস দেয়ার টক্সিসিটি, এটা পরীক্ষায় অতটা আসে না। মেইনলি আসে আমাদের ফিজিওলজিক্যাল এন্ড ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। ফিজিওলজিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম পড়ার আগে অনেকে বলতে পারে ভাই অ্যান্টাগনিজম মানে কি? মানে ড্রাগ রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তারপরে সে ইফেক্ট দিবে। এই যে ড্রাগ রিসেপ্টরের সাথে বাইন্ড করা এটাকে বলা হয় অ্যাফিনিটি, আর ইফেক্ট দেয় এটাকে বলা হয় ইফিকেসি। এটা জাস্ট বোঝার জন্য বলতেছি, কোনো একটা ড্রাগ যখন কিনা তার অ্যাফিনিটিও আছে অর্থাৎ বাইন্ড করার ক্ষমতাও আছে এবং ইফিকেসি দেওয়ার ক্ষমতাও আছে তাকে বলা হয় অ্যাগনিস্ট। কিন্তু কেউ যদি ড্রাগ রিসেপ্টরের সাথে বাইন্ড করে অর্থাৎ অ্যাফিনিটি আছে বাট ইফেক্ট দিচ্ছে না অর্থাৎ ইফিকেসি নাই, সেটাকে বলা হচ্ছে অ্যান্টাগনিজম। এত কিছু জানতে হবে না, আপনি মনে রাখেন ড্রাগ অ্যান্টাগনিজম 3 টাইপ, তার মধ্যে আমি পড়বো হচ্ছে ফিজিওলজিক্যাল এন্ড ফার্মাকোলজিক্যাল। কি পড়বো দেখেন, আমরা একটা সিম্পল উদাহরণ দিয়ে এটা আমার পড়া শেষ হয়ে যাবে। সালবিটামল কমনলি যদি বলি এটা কোন রিসেপ্টরে কাজ করে, আপনি চোখ বন্ধ করে বলতেন ভাইয়া সালবিটামল বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করে, সেটার উপর কাজ করে সে অ্যাকচুয়ালি ব্রঙ্কোডাইলেশন করে। হিস্টামিন এটা সম্পর্কে আমরা কমনলি জানি, হিস্টামিন H1 রিসেপ্টরের উপর কাজ করে, সেটার উপর কাজ করে সে ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। এই কথাটা আমার মনে হয় আপনারা জানেন যে সালবিটামল বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করলে ব্রঙ্কোডাইলেশন করে, হিস্টামিন H1 এর উপর কাজ করলে ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। আবার আমি আরেকটা সেকেন্ড সিনারি দিচ্ছি, সেখানেও লিখতেছি সালবিটামল, বলতেছি বিটা 2 এর উপর কাজ করবে, ব্রঙ্কোডাইলেশন করবে। এটা ভাই আমরা জানি, আপনি যদি না জেনে থাকেন আপনিও জেনে নেবেন। এরপর আসেন আপনাকে যদি আমি বলি প্রোপানল, এইটার নামও আমরা জানি, এটা বলা হয় বিটা ব্লকার। এটার নাম কি? বিটা ব্লকার। সালবিটামলকে কি বলা হয়? বিটা অ্যাগনিস্ট। তার মানে এরা কোন গোত্রের? বিটা গোত্রের, তাই না? সালবিটামল বিটা 2 এর উপর কাজ করলে ব্রঙ্কোডাইলেশন করলো, প্রোপানল বিটা ব্লকার কিন্তু এও কাজ করে বিটা 2 রিসেপ্টরের উপর, কিন্তু সে করে থাকে ব্রঙ্কোকনস্ট্রিকশন। ঠিক আছে, তাহলে সিনারি নাম্বার 1, সিনারি নাম্বার 2। এক নম্বর সিনারিতে আমি দেখতে পাচ্ছি সালবিটামল এবং হিস্টামিন ব্রঙ্কোডাইলেশন এবং ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, কিন্তু তার কাজ করেছে একজন বিটা 2 এর উপরে, আরেকজন কাজ করেছে H1 এর উপরে। আবার আপনাকে যদি আমি বলি আচ্ছা এটা বলেন তো সালবিটামল এবং প্রোপানল এরা দুইজনেই ব্রঙ্কোডাইলেশন ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, কিন্তু তারা কাজ করেছে সেম রিসেপ্টরের উপরে, অর্থাৎ দুইজনেই বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করে। এখানে দুইজনেই ডিফারেন্ট রিসেপ্টরের উপর কাজ করে। তাহলে আপনি বলবেন যখন কিনা ডিফারেন্ট রিসেপ্টরের উপরে কাজ করে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। ক্লিয়ার? এইটুকু পারলেই হবে। যখন তারা দে অ্যাক্ট অন দ্য ডিফারেন্ট রিসেপ্টর ইফেক্ট ভাইস ভার্সা, এগুলো পাওয়ার দরকার নাই। মেইন ডিফারেন্সিয়েটেড পয়েন্ট হচ্ছে দে অ্যাক্ট অন দ্য ডিফারেন্ট রিসেপ্টর, দ্যাট ইজ কল্ড ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। আর যখন আমি বলবো দে অ্যাক্ট অন দ্য সেম রিসেপ্টর, তখন সেটাকে বলা হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম, অর্থাৎ যেখানে একজন অ্যাগনিস্ট আর একজন ব্লকার, দে অ্যাক্ট অন দ্য সেম রিসেপ্টর, তখন সেটাকে কি বলি আমি বলেন তো? ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। এখন আরেকটা কথা বলি, আপনি এতটুকু জানলেই হবে। ফার্মাকোলজিক্যাল মানে দে অ্যাক্ট অন দ্য সেম রিসেপ্টর। এখন আমি কি জানবো? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরে নেন এটা একটা রিসেপ্টর, কেউ একজন এই রিসেপ্টরের এই পাশে এসে বাইন্ড করতেছে, আরেকজন এসে বলতেছে না আমার এই জায়গাটাই দরকার, সেও সেখানে বাইন্ড করতে চাচ্ছে। আপনি খালি চোখে দেখে বলতে পারেন না যেখানে কম্পিটিশন হচ্ছে, এখানে ঝগড়া হইতেছে। তার মানে সেম রিসেপ্টরের সেম সাইডে যখন দুইজন এসে বাইন্ড করার চেষ্টা করবে তখন সেটাকে বলা হচ্ছে কম্পিটিটিভ। আর যখন আমি বলবো আচ্ছা এটাও সেম রিসেপ্টর কিন্তু একজন বসছে এই পাশে আর একজন বসছে এই পাশে, অর্থাৎ সেম রিসেপ্টর যখন ডিফারেন্ট সাইডে বসার চেষ্টা করবে তখন সেটাকে বলা হচ্ছে নন কম্পিটিটিভ। এখন আপনি আমাকে বলেন তাহলে ফার্মাকোলজিক্যাল ভাইয়া দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে সেম রিসেপ্টরের সেম সাইডে বসে ঝগড়া করতে চাইলে সেটাকে বলা হয় কম্পিটিটিভ, আর সেম রিসেপ্টর যদি ডিফারেন্ট সাইডে বসে থাকে তখন তার কোনো কম্পিটিশন হয় না, তখন সেটাকে বলা হয় নন কম্পিটিটিভ। তাহলে আপনি আমাকে বলেন ফার্মাকোলজিক্যাল হ্যাজ কয়টা টাইপ? আপনি বলবেন ওয়ান ইজ কম্পিটিটিভ, অ্যানাদার ইজ নন কম্পিটিটিভ। এবং এটা বলেন তো আমরা আগে থেকে জানি কেউ যদি এখানে এসে বসে আরেকজন বলতেছে আমি এখানে বসবো, মানে কম্পিটিশন করতেছে, কিন্তু এই কম্পিটিশন যদি কোনো দুর্বল বন্ধা হয়ে থাকে তখন কম্পিটিশনের একটা টাইপকে বলা হচ্ছে রিভার্সিবল কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। আর যদি কখনো এই কম্পিটিশন শক্ত কোনো বন্ধা হয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ইররিভার্সিবল। তার মানে আমি বলতে পারি কম্পিটিটিভ হ্যাজ টু টাইপ, ওয়ান ইজ রিভার্সিবল অ্যানাদার ইজ ইররিভার্সিবল। আশা করি এত সহজভাবে বলার কোনো ওয়ে নাই যে সেম রিসেপ্টরে কাজ করলে তাদেরকে বলা হয় ফার্মাকোলজিক্যাল। ফার্মাকোলজিক্যাল হ্যাজ টু টাইপ, ওয়ান ইজ কম্পিটিটিভ অ্যানাদার ইজ নন কম্পিটিটিভ। কম্পিটিটিভ মানে সেম রিসেপ্টরের সেম সাইডে, নন কম্পিটিটিভ মানে সেম রিসেপ্টর ঠিক আছে কিন্তু সেম রিসেপ্টরের ডিফারেন্ট সাইডে। ঠিক আছে, এন্ড দেন কম্পিটিশনের মধ্যে থেকে আবার একটা হতে পারে দুর্বল বন্ধা, সেটাকে বলা হয় রিভার্সিবল, আর যদি শক্ত বন্ধা হয়ে থাকে সেটাকে বলা হয় ইররিভার্সিবল। এইটা আপনাদের বইয়ে দেওয়া আছে। এই যে দেখেন ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম কম্পিটিটিভ, আর একটা হচ্ছে নন কম্পিটিটিভ, জাস্ট হেডিং। এরপর আমি বলেছি কম্পিটিটিভ ভিতরে থাকে একটা রিভার্সিবল বা সাবমাউন্টেবল, কম্পিটিটিভ ভিতরে আরেকটা বলেছি সেটা ইররিভার্সিবল অথবা নন সাবমাউন্টেবল। শেষ। যখন দুটো কম্পিট করতে সেম রিসেপ্টর এটা আমরা জানি, কিন্তু সেটা উইক ড্রাগ রিসেপ্টর বন্ড থাকবে, আর এখানে সাধারণত যে ড্রাগ রিসেপ্টর যে বন্ডটা রয়েছে স্ট্রং থাকবে, হাই থাকবে।
ঠিক আছে, মোটামুটি ভাবে 3টা পয়েন্ট যদি আমরা জানতে পারি, এটা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, এটা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, এটা আসলে এত শক্ত বন্ধ করে থাকে, এটা রিসেপ্টর টার্ন ওভারের উপর ডিপেন্ড করে থাকে। তার মানে কম্পিটিটিভ দুই রকম, একটা রিভার্সিবল আর একটা ইরিভার্সিবল। এন্ড দেন আপনাকে যদি বলা হয় নন কম্পিটিটিভ কি, তখন আপনি বলবেন নন কম্পিটিটিভ মানে হচ্ছে তারা সেম রিসেপ্টরের ডিফারেন্ট সাইডে বসবে, যেটাকে অ্যালোস্টেরিক বাইন্ড সাইড বলা হয় থাকে। বন্ধু কি বলা হয়? অ্যালোস্টেরিক সাইড রিসেপ্টর বলা হয় থাকে। এবং এই যে নন কম্পিটিটিভ সেম রিসেপ্টরের দুই জায়গাতে বসলে আলাদা হবে, এটা অনেকটা ইরিভার্সিবল হয়ে থাকে। এটাকে সহজে কোনো কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট এগুলো না, এদের ড্রাগ রিসেপ্টর ইন্টারঅ্যাকশনটা ইরিভার্সিবল হয়ে থাকে। আমি যেগুলো পয়েন্ট একটু মার্ক করে দিলাম, এগুলো আপনাদের বইও আছে, দেখেন নিচে সুন্দর করে কম্পিটিটিভ, কম্পিটিটিভ রিভার্সিবল, ইরিভার্সিবল, আর একটা নন কম্পিটিটিভ, সেটা বলেছি নন কম্পিটিটিভ মানে সেম রিসেপ্টর ঠিক আছে, কিন্তু তার ডিফারেন্ট সাইড, এটাকে অ্যালোস্টেরিক বাইন্ড সাইড, এবং এদের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ড্রাগ রিসেপ্টর ইন্টারঅ্যাকশন ইরিভার্সিবল। মোটামুটি এই কয়েকটা পয়েন্ট আপনাদের পার্ট 1 এর জন্য রিডিং দিতে পারেন, এটা সহজভাবে। ডিফারেন্ট রিসেপ্টরে কাজ করলে সেটাকে বলা হয় ফিজিওলজিক্যাল, সেম রিসেপ্টরে কাজ করলে সেটাকে বলা হয় ফার্মাকোলজিক্যাল। ফার্মাকোলজিক্যাল হ্যাজ টু টাইপ, ওয়ান ইজ কম্পিটিটিভ অ্যান্ড আদার ইজ নন কম্পিটিটিভ। কম্পিটিটিভ হ্যাজ টু টাইপ, ওয়ান ইজ রিভার্সিবল অ্যান্ড আদার ইজ ইরিভার্সিবল। এরপরে 23 নম্বর পেজে আমার পিপিটিতে নাই, দেখেন লেখা আছে হাফ লাইফ অথবা ডোজ রেসপন্স রিলেশনশিপ যেটা দেওয়া আছে, ডোজ রেসপন্স রিলেশনশিপ, এগুলো চাইলে একবার দেখে নিতে পারেন, না চাইলেও সমস্যা নেই। আমরা পড়বো এখন হাফ লাইফ। আমাদের পরবর্তী টপিক যে হাফ লাইফ আছে, হাফ লাইফ সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, এটা কমনলি চিন্তা করেন হাফ লাইফ জিনিসটা কি। কোনো একটা ড্রাগের অরিজিনাল যে কনসেন্ট্রেশন থাকে সেখান থেকে অর্ধেক হতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে হাফ লাইফ। এটা অ্যাকচুয়ালি আমরা প্লাজমা হাফ লাইফ বলি। কি বলি? প্লাজমা হাফ লাইফ বলি। তার মানে সেই ড্রাগের অরিজিনাল কনসেন্ট্রেশন থেকে যখন 50% প্লাজমা স্টেডি স্টেটে আসতে যে সময় লাগবে সেটাকে বলা হচ্ছে প্লাজমা হাফ লাইফ। সে এক্সাম্পল আপনাকে বলতেছি, যদি আমি আপনাকে কোশ্চেন করি কোনো একটা ড্রাগ নেওয়ার পরে তার 50% এক্সক্রিশন হতে যে সময় লাগে, তাকে কি আপনি বলবেন এটা প্লাজমা হাফ লাইফ? না, সেটা হচ্ছে এক্সক্রিশন হাফ লাইফ। তাহলে হাফ লাইফের অ্যাকচুয়াল ডেফিনিশন হচ্ছে অরিজিনাল কনসেন্ট্রেশন থেকে অর্ধেক হতে যে সময়টুকু লাগে। এখন আমরা যেহেতু এখানে পড়ছি প্লাজমা হাফ লাইফ, তার মানে কোনো একটা ড্রাগের অরিজিনাল কনসেন্ট্রেশন থেকে প্লাজমাতে 50% আসতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে প্লাজমা হাফ লাইফ। এটা আমরা জানলাম। এন্ড দেন মোটামুটি ভাবে কয়েকটা ইনফরমেশন জানবো। আপনি জানেন হাফ লাইফ যদি কোনো ড্রাগের বেশি হয়ে থাকে তখন সেই ড্রাগটাকে আমরা কম বাদ দিয়ে থাকি, কিন্তু কোনো একটা ড্রাগের হাফ লাইফ যদি কম হয়ে থাকে তখন সেই ড্রাগটাকে আমরা বেশি বাদ দিয়ে থাকি। তার মানে কি, হাফ লাইফ জানা থাকলে কোনো একটা ড্রাগের ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে সেটা আমি বুঝতে পারবো। আর কি আইডিয়া পাইতে পারি, সেটা ডিউরেশন কত অ্যামাউন্টে দিবেন। ইভেন আমি বলেছি যে এটার সাহায্যে ডোজ শিডিউল অথবা ওভারডোজ হলে সেটা ম্যানেজ করা সম্ভব। এই যে কোশ্চেনটা লেখা আছে হোয়াট আর দ্য আইডিয়া, যেটা প্লাজমা হাফ লাইফ থেকে আপনি পাবেন, তাহলে আপনি বলেন ফ্রিকোয়েন্সি বলেন, ডোজ ডিউরেশন বলেন, কত অ্যামাউন্টে দিবেন, ডোজ শিডিউল বলেন, ম্যানেজমেন্ট অফ ড্রাগ ওভারডোজ, এই সবগুলো আইডিয়া পাওয়া যাচ্ছে প্লাজমা হাফ লাইফ থেকে। আর একটা কোশ্চেন আমি বলেছিলাম ভিডি মোস্টলি রিলেটেড টু দ্য যে ফ্যাক্টর, তার নাম হাফ লাইফ, যেখানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটাকে লিটারে আর হাফ লাইফটাকে আওয়ারে প্রকাশ করা হয়ে থাকে। আর নেক্সট কি পড়বো আমরা, সেটা হচ্ছে আপনাদের বইয়ে দেওয়া আছে, সেটা নিচে দিকে দেখেন যে ফ্যাক্টর এফেক্টিং প্লাজমা হাফ লাইফ, এটা 3 স্টার একটা টপিক, আমার পিপিতে নাই। এই যে হাফ লাইফ সম্পর্কে যদি আইডিয়া থাকে, আশা করি আপনি এখান থেকে বুঝতে পারবেন যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ ড্রাগ। আমি কিন্তু আগে পড়ে আসছি যে কোনো ড্রাগ যদি প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করতে থাকে তার হাফ লাইফ বেশি হয়ে থাকে, তার মানে এটা অলসো ফ্যাক্টর ফর প্লাজমা হাফ লাইফ। ডিফিউশন ইন দ্য টিস্যু, আমি জানি যার যত ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি তার হাফ লাইফ তত বেশি, সুতরাং এটা একটা ফ্যাক্টর। এছাড়া দেখেন রুট আছে, এজ আছে, জেনেটিক ফ্যাক্টর আছে, ড্রাগ মেটাবলিজম, এলিমিনেশন, এই সবগুলো ফ্যাক্টর ফর ফ্যাক্টর এফেক্টিং প্লাজমা হাফ লাইফ। ঠিক আছে, এই যে ফ্যাক্টর এফেক্টিং প্লাজমা হাফ লাইফ যেটা আপনাদের বইয়ে দেওয়া আছে, এটা 3 স্টার একটা টপিক, এটা পড়ে নেবেন। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি আমাদের শেষ। এরপরে হচ্ছে এই যে এখানে দেওয়া ছিল ফ্যাক্টর এফেক্টিং প্লাজমা হাফ লাইফ, এই দুইটা পাশাপাশি বলেছি, এজ অফ দ্য পেশেন্ট, জেনেটিক ফ্যাক্টর রয়েছে, ড্রাগ মেটাবলিজম রয়েছে, কোন রুটে দিচ্ছেন সেগুলো রয়েছে। মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে একটু আপনারা একবার পড়ে নেবেন, এটা 3 স্টার একটা টপিক, যে ফ্যাক্টর এফেক্টিং প্লাজমা হাফ লাইফ। আচ্ছা, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, এই জায়গাতে আপনাদের একটা কথা লেখা আছে টাইপ এ আর একটা লেখা আছে টাইপ বি। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, এটা আপনাদের কত নম্বর পেজ আছে একটু মার্ক করে নেবেন, এটা পেজ নাম্বার 25। বেশি কিছু বলবো না আমরা এখানে। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন মানে একটা কনভেনশনাল ড্রাগ ডোজে যখন নক্সিয়াস অথবা টক্সিক কোনো ইফেক্ট আসবে সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। এটা অনেকগুলো টাইপ রয়েছে, তার মধ্যে দেখেন বক্সে লেখা আছে একটা নাম টাইপ এ, একটা টাইপ বি। টাইপ এর পাশে আপনি জাস্ট একটা কথা লিখে রাখবেন যে ইনসুলিন হাই ডোজ। এটা যদি আমি ডায়াবেটিক পেশেন্টকে দিয়ে থাকি, এটা আমাদের জানা কথা, তখন সেই পেশেন্টটা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এটা উপরে লিখে রাখবেন ইনসুলিন হাই ডোজ ডায়াবেটিক পেশেন্টকে দিলে সেটা হাইপোগ্লাইসেমিয়া হয়। এখন আপনি চিন্তা করেন, আপনি কি জানতেন আপনার বাসায় ডায়াবেটিক পেশেন্ট আছে সাপোজ 10 ইউনিট করে ইনসুলিন নেয়, তাকে যদি আপনি 20 ইউনিট ইনসুলিন দেন তাৎক্ষণিক তার কি হয়ে যাবে বলেন তো? আস্তে আস্তে সে হাইপোগ্লাইসেমিক হয়ে যাবে। তার মানে কি টাইপ এ, এটা আপনি জানতে পারতেন টাইপ এ ইনসুলিন হাই ডোজে দিলে ডায়াবেটিক পেশেন্টে হাইপোগ্লাইসেমিয়া হয়, এটা আপনার জানা কথা, এটা একটা প্রেডিক্টেবল ঘটনা। এটা যে 10 এর জায়গায় 20 ইউনিট দিয়েছেন তার মানে এটা ডোজ ডিপেন্ডেন্ট। তাহলে টাইপ এ ডোজ ডিপেন্ডেন্ট, প্রেডিক্টেবল, এবং এই যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় এটা ধীরে ধীরে হয়ে যায়, এজন্য এটা ইনসিডিয়াস ওয়ানসেট, আর এই জায়গাতে সে অসুস্থ হয়ে যায়, এজন্য বলা হয় হাই মরবিডিটি। ক্লিয়ার? আর টাইপ বি যেটা আছে সেটা উদাহরণ দেখেন নিচে লেখা আছে, একটা নাম হাইপারসেনসিটিভিটি, একটা ইডিওসিনক্রেসি। আপনি জাস্ট এইটুকু বলবেন টাইপ বি অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের এক্সাম্পল কি, বলেন হাইপারসেনসিটিভিটি এন্ড ইডিওসিনক্রেসি। এখন আপনাকে যদি আমি কোশ্চেন করি, আচ্ছা বলেন তো কার কিসে হাইপারসেনসিটিভিটি আমরা জানি না, তার মানে টাইপ বি নট ডোজ ডিপেন্ডেন্ট, এটা প্রেডিক্টেবল না, এটা আনপ্রেডিক্টেবল। কারো যদি ধরে নেন গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি থাকে, বলেন তো কি ডেফিসিয়েন্সি থাকবে, বলেন গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি থাকে। কনজেনিটালি যদি কারো G6PD ডেফিসিয়েন্সি থাকে, তাকে যদি আপনি অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ দেন তাৎক্ষণিক তার হিমোলাইসিস হবে এবং সে মারা যাবে। আপনি কি জানতেন কার G6PD ডেফিসিয়েন্সি? না, তার মানে এটা আনপ্রেডিক্টেবল, এটা ডোজের উপর ডিপেন্ডেন্ট না, এজন্য নট ডোজ ডিপেন্ডেন্ট। এটা দেওয়া মাত্র সে হিমোলাইসিস হয়ে মারা যায়, এজন্য এটা অ্যাকিউট ওয়ানসেট এবং এখানে হাই মর্টালিটি রেট। ক্লিয়ার? এই হচ্ছে টাইপ এ আর বি পার্থক্য। আর টাইপ বি থেকে আমি এইটুকু জানবো, টাইপ বি এক্সাম্পল হচ্ছে হাইপারসেনসিটিভিটি এন্ড ইডিওসিনক্রেসি। সাথে আমি এটা জানলাম কারো যদি G6PD ডেফিসিয়েন্সি থাকে তাকে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ দিলে হিমোলাইসিস হয়, এজন্য গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ যদি ডেফিসিয়েন্সি থাকে আমরা কোন ড্রাগ অ্যাভয়েড করে থাকি, বলেন অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ অ্যাভয়েড করে থাকি। এটা মেটাবলিজম করানো হয়ে থাকে যে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ইট ইজ দ্য রেট লিমিটিং এনজাইম অফ এইচ ইনহিবিশন পাথওয়ে। এই পাথওয়েতে আমরা কোন ড্রাগ অ্যাভয়েড করব বলেন তো? এই পাথওয়েতে বলতে বোঝাচ্ছি যে এই এনজাইম ডেফিসিয়েন্সি থাকলে আমরা অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ অ্যাভয়েড করব, আদারওয়াইজ অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ G6PD ডেফিসিয়েন্সি থাকলে তাকে দিলে কি হবে? হিমোলাইসিস হবে। শেষ। টাইপ সি জাস্ট নাম পড়বেন, টাইপ সি হচ্ছে কন্টিনিউড ক্রনিক, অর্থাৎ কেউ যদি এনএসআইডি লম্বা সময় ধরে বেশি ডোজে নিতে থাকে তার নেফ্রোপ্যাথি হবে, এটা টাইপ সি। টাইপ ডি মানে এটা ডিলেট। এই যে জাস্ট টাইপ এ টাইপ বি, টাইপ বির ভিতরে দুটো নাম, টাইপ সি বলতে ক্রনিক আর টাইপ ডি বলতে ডিলেট। এটার ভিতরে যেমন কার্সিনোজেনেসিস একটা উদাহরণ। এই কয়েকটা জিনিস একটু আমরা দেখে নিব অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন সম্পর্কে। আর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন অনেকগুলো ড্রাগের বক্সের লিস্ট দেওয়া আছে, এগুলো আমাদের পাঠানো ভাবে আসে না, তবে ড্রাগ কজিং ইরিথ্রোমা মাল্টিফর্ম স্টিভেন জনসন সিনড্রোম, এটা আমরা যদি কেউ থাকে তাকে দেখে নিতে পারেন কি কি আছে, যেমন এখানে বারবিটুরেট, ফিনাইডোইন রয়েছে, টেট্রাসাইক্লিন রয়েছে, পেনিসিলিন রয়েছে, সালফোনামাইড রয়েছে, এগুলো হচ্ছে ইরিথ্রোমা মাল্টিফর্ম স্টিভেন জনসন সিনড্রোম করতে পারে। আর একটা নাম তো আমরা কমনলি জানি, তার নাম হচ্ছে কার্বোমাজেপাইন। এটা একটা সাইড ইফেক্ট পড়ে আসছে যে স্টিভেন জনসন সিনড্রোম করে। এটাও একটু আপনারা দেখে নেবেন, শুধু যারা ডার্মার আছেন যে ইরিথ্রোমানুরিজম যদি আমি আলাদাভাবে পরবর্তীতে পড়াবো, এক্ষেত্রে কয়েকটা ড্রাগের নাম একটু পারলে দেখে নিন। আচ্ছা, বাকিগুলো ওইভাবে লাগে না, এগুলো ওইভাবে আসে না, এটা আর্টে আসে, রেসিডেন্সিতে আসে যে কি কি ড্রাগ রয়েছে তারা গাইনোকমিশন করে থাকে। আর এটার ভিতর থেকে আপনি এমবিবিএস থেকে পড়ে আসছেন যে কি যেন বলে ডিগক্সিন সম্পর্কে যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এক্সট্রা কার্ডিয়াক একটা সাইড ইফেক্ট হচ্ছে গাইনোকমিশন করা। এই বাইরে স্পাইরোনোল্যাকটোন রয়েছে, অ্যান্টিসাইকোটিক অ্যান্টিডিপ্রেসেন্টের কাজ হচ্ছে ডোপামিনটাকে মানে ডিপ্লেট করা। ডোপামিন ডিপ্লেট করা মানে কি, ডোপামিনের নরমাল ফাংশন করা সিক্রেশনটাকে ইনহিবিট করা। তো তখন এটা যদি আপনি অ্যান্টিসাইকোটিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ দেন তার তো ডোপামিনটাকে কমাই দেয়,
তখন সে প্রোলাক্টিন সিক্রেশনটাকে ইনহিবিট করতে পারে না, তখন সে হাইপারপ্রোলাক্টিনিয়া, গাইনোকোমেশিয়া, গ্যালাক্টোরিয়া এগুলো সাইড ইফেক্ট করে। এর বাইরে আপনারা যেমন পড়ে আসছেন আলফা মিথাইল ডোপা, তারপরে যে স্পাইরোল্যাকটোন, সিমিটিডিন, সাইটোটক্সিক ড্রাগ, এগুলো হচ্ছে গাইনোকোমেশিয়া করে। এটা রেসিডেন্সির জন্য মিলে আসে, পার্ট 1 আপনাদের আসবে। আর এগুলো কিছু পড়তে হবে না, তবে একটা ওভারঅল নলেজ এটার জন্য আমি আপনাদের স্লাইড দিয়েছি, আপনাদের স্লাইডে নাই। ইচ এন্ড এভরি ফ্যাকাল্টি যখন আপনি চিন্তা করবেন যে কোন কোন ড্রাগ নেফ্রোটক্সিক, কিডনি সমস্যা করতে পারে, এটা একটা আইডিয়া দরকার। এই স্লাইডের পাশে আপনি লিখে রাখবেন জাস্ট পিসিআর ল্যাব, অর্থাৎ পেনিসিলিন, প্যারাসিটামল, পিপিআই, সিসপ্লাটিন, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন, লিথিয়াম, অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যাম্ফোটেরিসিন বি, এগুলো হচ্ছে নেফ্রোটক্সিক ড্রাগ। কি ড্রাগ? নেফ্রোটক্সিক ড্রাগ। পেনিসিলিন, প্যারাসিটামল, পিপিআই, সিসপ্লাটিন, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন, লিথিয়াম, অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যাম্ফোটেরিসিন বি, অনেকগুলো নাম আছে, মোটামুটি আপনাকে একটা ওভারঅল আইডিয়া দিলাম দিয়ে এগুলো হচ্ছে নেফ্রোটক্সিক ড্রাগ। বায়োট্রান্সফরমেশন আগে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিছু জিনিস বুঝবো আমরা। আপনি আমাকে বলেন তো কোন ফর্মের ড্রাগ অ্যাবজর্পশন বেশি হয়? তখন আপনি বলতেন ভাই আপনি পড়িয়েছেন লিপিড সলিউবল ড্রাগ অ্যাবজর্পশন বেশি, তারপর বলেছেন যে আনআয়োনাইজড ফর্মের যে ড্রাগটা থাকে তার অ্যাবজর্পশন বেশি। তাহলে যেই ফর্মের ড্রাগ অ্যাবজর্পশন হয় সেই ফর্মে তো আর ড্রাগ এক্সক্রিট হতে পারবে না। তখন এই যে বায়ু মানে বডি আর ট্রান্সফরমেশন মানে স্ট্রাকচারাল পরিবর্তন, বডির ভিতরে যে গঠনগত পরিবর্তন হয় যাতে করে লিপিড সলিউবল ড্রাগটা ওয়াটার সলিউবল হতে পারে, আনআয়োনাইজড ড্রাগটা আয়োনাইজড হতে পারে, যার মেইন উদ্দেশ্যটা হচ্ছে ড্রাগটা যেন ইজিলি এক্সক্রিট হতে পারে। এই প্রসেসটার নাম হচ্ছে বায়োট্রান্সফরমেশন। আপনি চিন্তা করবেন যে লিপিড সলিউবল ড্রাগ, আনআয়োনাইজড ড্রাগ এগুলো তো মানে ফর্মের ড্রাগের অ্যাবজর্পশন বেশি, এই ফর্মের ড্রাগটাকে বের করতে পারবে না। তখন বায়ু মানে বডি, ট্রান্সফরমেশন মানে স্ট্রাকচারাল পরিবর্তন, বডির ভিতরে যে গঠনগত পরিবর্তন হয় যাতে করে সে ইজিলি এক্সক্রিট হতে পারে, এই যে গঠনগত পরিবর্তনের প্রসেসটার নাম হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন। তাহলে বায়ো ট্রান্সফরমেশনের এইমটা কি? একটা ড্রাগ যেটা লিপিড সলিউবল তাকে ওয়াটার সলিউবল করা, একটা ড্রাগ যেটা আয়োনাইজড ফর্মে থাকে তাকে আয়োনাইজড ফর্মে করা, সরি আনআয়োনাইজড ফর্মে থাকে তাকে আয়োনাইজড ফর্মে করা, ইভেন কোনো ড্রাগ যদি অ্যাক্টিভ থাকে সেটাকে ইনঅ্যাক্টিভ করা, কোনো ড্রাগ যদি প্রোডাক্ট ফর্মে থাকে তাকে অ্যাক্টিভ ফর্মে করা। এই সব কিছু হচ্ছে বায়ো ট্রান্সফরমেশনের এইম। আর দুই একটা পয়েন্ট থাকতে পারে। তাহলে হোয়াট ইজ বায়ো ট্রান্সফরমেশন বোঝার জন্য মানে বডির ভিতরে যে গঠনগত পরিবর্তন হয় যাতে করে লিপিড সলিউবল ড্রাগ ওয়াটার সলিউবল হতে পারে, আনআয়োনাইজড ড্রাগ আয়োনাইজড হতে পারে, ইজিলি যাতে এক্সক্রিট হতে পারে, এটার জন্য বডির ভিতরে যে গঠনগত পরিবর্তন হয় দ্যাট ইজ কল্ড বায়ো ট্রান্সফরমেশন। খুবই সহজ। এখন আমি কিছু অলরেডি এইম বলেছি যে এর উদ্দেশ্য হচ্ছে লিপিডটাকে ওয়াটার করা, আনআয়োনাইজডটাকে আয়োনাইজ করা, অ্যাক্টিভটাকে ইনঅ্যাক্টিভ করা, কোনো প্রোডাক্ট অর্থাৎ ইনঅ্যাক্টিভ ফর্মে থাকলে তাকে অ্যাক্টিভ করতে পারে। এই যে এটা আপনাদের দেখেন মাস্ট টু নো বায়ো ট্রান্সফরমেশন প্রসেসের ভিতরে 5টা পয়েন্ট লিখে দেওয়া আছে, এটা দেখলে আপনার থিমটা মাথায় চলে আসবে। এখন আমাদের যেটা জানতে হবে যেখানে পরীক্ষায় আসে যে কিছু প্রোডাক্টের নাম দেওয়া থাকে, 30টার একটা টপিক, তাদের অ্যাক্টিভ ফর্মের নাম জানতে হবে। যেমন আপনাকে যদি কোশ্চেন করা হয় আচ্ছা বলেন তো লিভোডোপা একটা প্রোডাক্ট, তার অ্যাক্টিভ ফর্মের নাম কি? আপনি বলবেন এটা ডোপামিন। এন্ড দেন আপনাদের যদি কোশ্চেন করা হয় বলেন তো ডায়াজিপাম একটা প্রোডাক্ট, এটা অ্যাক্টিভ ফর্মের নাম কি? আপনি বলবেন অক্সিজিপাম। কার্বিমাজল একটা প্রোডাক্ট, এর একটা নাম কি? মিথিমাজল। কর্টিসন একটা প্রোডাক্ট, অ্যাক্টিভ ফর্মের নাম হাইড্রোকর্টিসন। প্রেডনিসোলন একটা হচ্ছে প্রেডনিসোলন। ইনালাপিল হয়ে যায় ইনালাপিলে। এছাড়া যেমন অ্যাসাইক্লোভির অ্যাক্টিভ ফর্ম, এটা ছিল হচ্ছে ভ্যান্সিক্লোভির। আচ্ছা আর কি আছে? আলফা মিথাইল ডোপা যেটা রয়েছে সেটা হয়ে যায় আলফা মিথাইল নরএফিনেফ্রিন, খুব বেশি ইম্পর্টেন্ট। আলফা মিথাইল ডোপা কিসে কনভার্ট হয়? আলফা মিথাইল নরএফিনেফ্রিন। ডিপিভিরিন যেটা আছে সেটা ডিপিভিরিন থাকে না, সেটা হয়ে যায় এফিনেফ্রিন। লিভোডোপা যে ডোপামিন এটা আপনি আগে থেকেই পারেন। ক্লোপিডোগ্রাল যেটা আছে সেটা হয়ে যায় থায়োল মেটাবলাইটস। এরপরে সালফাসালাজাইন যেটা রয়েছে সেটা হয় 5 অ্যামাইনো স্যালিসাইলেট। এছাড়া সাইক্লোফসফামাইড যেটা রয়েছে সেটা হয়ে যায় অ্যালডোফসফামাইড। মোটামুটি অনেকগুলো দাগ দিয়েছি, আমি একটু বেশি হাইলাইট করব। লিভোডোপা ডোপামিন, ডায়াজিপাম অক্সিজিপাম, কার্বিমাজল মিথিমাজল, এই তিনটা। দেন হচ্ছে এখান থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ক্লোপিডোগ্রাল, আলফা মিথাইল ডোপা এন্ড নরএফিনেফ্রিন যেটা রয়েছে, আলফা মিথাইল নরএফিনেফ্রিন, ডিপিভিরিনটা হয় এফিনেফ্রিন। মোটামুটি এই যে কয়েকটা একবার করে প্রোডাক্ট এবং অ্যাক্টিভ ড্রাগের নাম জানতে হবে। প্রোডাক্ট মানে সেই ড্রাগটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এন্ড দেন আমাদের জানতে হবে এই যে দেখেন মাঝখানে লেখা আছে ফেজ 1 এন্ড ফেজ 2 বায়ো ট্রান্সফরমেশন। তো এটা শুরু করার আগে আমি আপনাকে বলতে চাচ্ছি দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে 33 নম্বর পেজের উপরে মেটাবলিজম দুই রকমের হতে পারে, একটা এনজাইমেটিক আরেকটা নাম হচ্ছে নন এনজাইমেটিক। এই নন এনজাইমেটিকের পাশে লেখা আছে অ্যাক্টিভিয়াম। তো এটা সম্পর্কে একটু একটা কথা লিখে রাখেন যে আমরা জানি হফম্যান ডিগ্রেডেশন একটা টার্ম শুনে আসছি। এটা এমন একটা প্রসেস যেটা নন এনজাইমেটিক একটা প্রসেস, যে প্রসেসে বডির নরমাল পিএইচ এন্ড টেম্পারেচারে ড্রাগের মেটাবলাইজড হয়ে থাকে। লিভার কিডনি এনজাইমের দরকার হয়ে থাকে না, ঠিক আছে? এটা একটা নন এনজাইমেটিক প্রসেস। লিভার কিডনি এনজাইমের দরকার হয় না, এটা বডির নরমাল পিএইচ টেম্পারেচারে হফম্যান ডিগ্রেডেশন প্রসেসের মাধ্যমে ড্রাগ মেটাবলাইজড হয়ে যায়। এজন্য কারো যদি লিভার কিডনি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই যে আপনি কোন ড্রাগটা দিতে পারেন, এই যে নন এনজাইমেটিক যে অ্যাক্টিভিয়ামটা আছে এটা দিতে পারেন, কারণ লিভার বা কিডনি মেটাবলিজম এখানে দরকার হয় না, এটা ওই যে হফম্যান ডিগ্রেডেশন প্রসেসের মাধ্যমে ড্রাগ মেটাবলাইজড হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা এটুকু মনে রাখেন যে নন এনজাইমেটিকের উদাহরণ কি আছে? অ্যাক্টিভিয়াম। এখন আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইনফিনিটি স্টার একটা টপিক হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন ফেজ, হচ্ছে একটা ফেজ 1 আর একটা হচ্ছে ফেজ 2। ফেজ 1 এর নাম হচ্ছে নন সিনথেটিক, নন সিনথেটিক মানে বলবেন এটা হচ্ছে ক্যাটালাইটিক ফেজ। ফেজ 2 মানে হচ্ছে সিনথেটিক, এটা মানে হচ্ছে অ্যানাবলিক ফেজ। এন্ড দেন এই যে নন সিনথেটিক ক্যাটালাইটিক ফেজের উদাহরণ কি সেটা মনে রাখতে হবে যে অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। ফেজ 2 এর ভিতরে যদি আপনাকে বলা হয় তাহলে আপনি বলবেন কনজুগেশন। কনজুগেশনের অনেকগুলো নাম আছে, তার মধ্যে থেকে সিঙ্গেল বেস্ট অ্যানসার যে বায়ো ট্রান্সফরমেশনের ফেজ 2 এর মধ্যে কনজুগেশনের মধ্যে সবচেয়ে কমন, মোস্ট কমন, তার নাম কি? গ্লুকুরোনাইডেশন। আচ্ছা এইটুকু পড়ার পরে আপনাকে আর কি জানতে হবে? দেখেন স্পষ্ট করে এখানে লিখে দেওয়া আছে গ্লুকুরোনাইডেশন ইজ দ্য মোস্ট কমন। কনজুগেশন প্রাইমারিলি কোথায় হয়? লিভারে হয়। এই দুটো কথা আপনাকে জানতে হবে, এইটুকু আপনি মনে রাখবেন। এন্ড দেন কনজুগেশনের অনেকগুলো নাম পড়ছেন, তার মধ্যে একটা নাম ছিল হচ্ছে কি বলেন তো? গ্লুকুরোনাইডেশন, যেটা মোস্ট কমন। আপনাকে বলতে পারে যে এইটা অ্যাটলিস্ট পড়বেন, সেটা হচ্ছে 3 স্টার একটা টপিক যে গ্লুকুরোনাইডেশনের মাধ্যমে কোন কোন ড্রাগ বায়ো ট্রান্সফরমেশন হয়। এটা মনে রাখার একটা কৌশল হচ্ছে আপনি বলবেন ম্যাড, অ্যাটলিস্ট 5টা ড্রাগ মনে রাখবো। এর মধ্যে দেখেন মরফিন আছে, ডিগক্সিন আছে, ডায়াজিপাম আছে, আর এ ফর অ্যাসপিরিন এন্ড অ্যাসিটামিনোফেন, অ্যাসপিরিন অ্যাসিটামিনোফেন। তারপরে কোথায় যেন মরফিন আছে দেখেন, ডায়াজিপাম আছে, ডিগক্সিন আছে। এই যে ইম্পর্টেন্ট 5টা ড্রাগের নাম বললাম, মরফিন, ডিগক্সিন, ডায়াজিপাম, অ্যাসপিরিন, অ্যাসিটামিনোফেন, এগুলো হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন প্রসেসটা গ্লুকুরোনাইডেশন। ক্লিয়ার এই পর্যন্ত আমরা এতটুকু জানবো, বাকি সবগুলো মুখস্থ করার দরকার নেই। পার্ট 1 এই 5টা জানলে হয়, আর বাকি সবকিছু রেসিডেন্সিয়াল লাগে। অ্যাসিটাইলেশনের পাশে লিখে রাখবেন একটা সহজ কথা, হিপস লিখবেন। কি লিখবেন বলেন তো? হিপস, হাইড্রোলাইজিন আইসোনিয়াজাইড প্রোকানামাইড সালফোনামাইড। কি বলেন তো? হাইড্রোলাইজিন আইসোনিয়াজাইড প্রোকানামাইড সালফোনামাইড। অর্থাৎ হিপস দিয়ে যারা অ্যাসিটাইলেশন করে থাকে এটা একটা বেনিফিট জানেন, এই হিপস দিয়ে যা কিছু হয়েছে তারা এসএলই করে থাকে। কোন কোন ড্রাগ এসএলই করে যদি আপনারা কখনো বলে তখন আপনি বলবেন যাই অ্যাসিটাইলেশন করে, লাইক হিপস দিয়ে যা যা অ্যাসিটাইলেশন করে থাকে সেম ড্রাগ এসএলই করে থাকে। এর মধ্যে একটা অ্যান্টিটিক ড্রাগ আছে যেটা এই অ্যাসিটাইলেশন করে থাকে, তার নাম আই ফর আইসোনিয়াজাইড, এবং এই আইসোনিয়াজাইড কিন্তু অ্যান্টিটিক ড্রাগ যেটা এসএলই করে থাকে। মোটামুটি একটা কৌশল বলে দিয়েছি, এতটুকু পার্ট 1 এর জন্য যথেষ্ট। এগুলো আসে না, এগুলো রেসিডেন্সিতে আসে, বাট আমার পার্ট 1 এ আসে গ্লুকুরোনাইডেশন করে থাকে বায়ো ট্রান্সফরমেশন এমন কিছু ড্রাগের নাম, যার ভিতরে মরফিন, অ্যাসপিরিন, অ্যাসিটামিনোফেন, ডিগক্সিন, ডায়াজিপাম। আচ্ছা এটা শুরু করার আগে নিচের দিকে আপনাদের একটা পয়েন্ট লেখা আছে বক্সে করে, মাইক্রোজোমাল এনজাইম এন্ড নন মাইক্রোজোমাল এনজাইম যেটা আছে এটা 2 স্টার টপিক। যে মাইক্রোজোমাল এনজাইম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার ভিতরে থাকে সাইটোক্রোম P450, সাইটোক্রোম P450 রিডাক্টেস। নন মাইক্রোজোমালের ভিতরে হচ্ছে মোনোঅ্যামাইনো অক্সিডেস, আর নন মাইক্রোজোমাল এনজাইমটা হচ্ছে সাইটোপ্লাজমে থাকে। এই যে বক্সটা দেওয়া আছে এখানকার 2-3টা উদাহরণ আপনি একটু দেখে নেবেন। আমাদের পরবর্তী টপিক হচ্ছে এনজাইম ইন্ডিউসার।
এই জেনারেল ফার্মার সবচাইতে ইনফিনিটি স্টার টপিক হচ্ছে এনজাইম ইনডিউসার, এনজাইম ইনহিবিটর। এটা একটু কনসেপ্ট ক্লিয়ার করব। ধরে নেন কোনো একটা প্রাইমারি ড্রাগ আছে, এই ড্রাগের সাথে আপনি এনজাইম ইনডিউসার দিচ্ছেন। আগে এটা বুঝেন, এনজাইম ইনডিউসারের কাজটা হচ্ছে সে কি করে থাকে, ওই প্রাইমারি ড্রাগটাকে বেশি বেশি করে ইনডিউস করে। ইনডিউস করা মানে হচ্ছে তার মেটাবলিজম বাড়ায় দেওয়া। তাহলে প্রাইমারি ড্রাগের সাথে যখন এনজাইম ইনডিউসার দেওয়া হচ্ছে, সেই প্রাইমারি ড্রাগে বেশি বেশি করে মেটাবলিজম করার কারণে সেই প্রাইমারি ড্রাগ কাজ করতে পারে না, কারণ তার তো বেশি বেশি করে মেটাবলিজম হয়ে যাচ্ছে। এই জন্য যে ঘটনা ঘটে সেটাকে বলা হচ্ছে থেরাপিউটিক ফেলিওর। তাহলে কোনো একটা প্রাইমারি ড্রাগের সাথে এনজাইম ইনডিউসার দিলে তখন আমাদের ইভেন্টটা কি হতে পারে, থেরাপিউটিক ফেলিওর। কারণ কি ইনডিউসার বেশি বেশি করে প্রাইমারি ড্রাগের মেটাবলিজম করে, সে অ্যাকশন দিতে পারে না, থেরাপিউটিক ফেলিওর হয়। মে প্রোডিউস অন্য ঘটনা ঘটতে পারে, ব্রড হেডিং এ এনজাইম ইনডিউসার প্রাইমারি ড্রাগে কি করে, থেরাপিউটিক ফেলিওর করে। আবার আপনাকে আমি বলতেছি, কোনো প্রাইমারি ড্রাগের সাথে যখন আপনি ইনহিবিটর দিবেন, ইনহিবিটর কি করে থাকে, ওই প্রাইমারি ড্রাগের মেটাবলিজমটাকে ইনহিবিট করে। তো মেটাবলিজমকে যদি ইনহিবিট করে থাকে তখন কি হবে, সে মেটাবলিজম করতে পারবে না, তখন বেশি বেশি করে থেকে যাবে। আর এই বেশি বেশি করে থাকার কারণে টক্সিসিটি হবে, ইফেক্টিভনেস যেটা আছে সেটা বেড়ে যাবে। তার মানে আপনাকে বলতে পারি এনজাইম ইনডিউসার দিলে প্রাইমারি ড্রাগের সাথে থেরাপিউটিক ফেলিওর হয়, ইনহিবিটর দিলে সেই ড্রাগের মেটাবলিজম হতে পারে না, বেশি থাকে, যার কারণে ইনক্রিজ ইফেক্টিভনেস অর ইনক্রিজ টক্সিসিটি হতে পারে। ক্লিয়ার? এরপরে আপনি যে কোনো একটা এক্সাম্পল করবেন। এই জন্য দেখেন মাঝখানে অনেক ফাঁকা জায়গা রেখে দিয়েছে, এখানে একটা মুখস্থ করার জন্য, একটা ছন্দ লেখার জন্য। তো এনজাইম ইনডিউসারটা আমরা মনে রাখবো এইভাবে, আপনি লিখবেন স্মোকিং করে অ্যালকোহল খায়। এই জন্য আমি বলতেছি স্মোকিং করে অ্যালকোহল খেয়ে একটা ছেলে আছে, তার নাম রিফাত, যে এই ঘটনাগুলো ঘটাইছে। তাই স্মোকিং করে অ্যালকোহল খেয়ে রিফাত কি করে, বলুন কারে বসে সে কি করবে, বলুন পটর পটর করে। তাহলে স্মোকিং করে অ্যালকোহল খেয়ে রিফাত কারে বসে পটর পটর করে হাইড্রোকার্বনের গ্যাস ট্যাস সারে। এই হচ্ছে ছন্দ, যে স্মোক করে অ্যালকোহল খেয়ে রিফাত কারে বসে পটর পটর করে হাইড্রোকার্বনের গ্যাস ট্যাস সারে। তাতে আপনার সুবিধা কি দেখেন, স্মোকিং অ্যালকোহল সবগুলো এনজাইম ইনডিউসার। সবচেয়ে পরীক্ষায় আসে রিফাত ফর রিফাম্পিসিন, কারে ফর কার্বামাজাপাইন, বসে ফর বারবিটুরেট, পটর পটর মানে ফিনাইটোইন এন্ড ফেনোবারবিটন। তাহলে আমি বলতে পারি রিফাম্পিসিন, কার্বামাজাপাইন, বারবিটুরেট, ফিনাইটোইন এন্ড ফেনোবারবিটন, এগুলো সবাই হচ্ছে এনজাইম ইনডিউসার। এই পাঁচটা বেশি ইম্পর্টেন্ট, রিফাম্পিসিন, কার্বামাজাপাইন, বারবিটুরেট, ফিনাইটোইন, ফেনোবারবিটন। এর বাইরেও রয়েছে হাইড্রোকার্বন, গ্লিসিওফিলবিন, টেস্টোস্টেরন। ঠিক আছে, এগুলো হচ্ছে এনজাইম ইনডিউসার। ব্রড হিডিং ওই পাঁচটা বেশি আসে। আচ্ছা, এর বাইরে বাকি যা কিছু থাকবে তাদের ম্যাক্সিমাম হচ্ছে এনজাইম ইনহিবিটর। আপনি আপনার মতো ছন্দ দিয়ে পড়তে পারেন, এটা মাস্ট মনে রাখতে হবে, হয় এনজাইম ইনডিউসার অর এনজাইম ইনহিবিটর। যেমন এখানে একটা উদাহরণ দিতে পারি, আমরা অনেক সময় একটা কথা বলে আসতাম না, যে কোনো একটা প্রেগনেন্ট লেডি ওসিপি নিচ্ছে কিন্তু তার প্রেগনেন্সি ওকার, কারণ সে আবার অ্যান্টিবায়োটিক ড্রাগ রিফাম্পিসিন নিচ্ছিল। এর কারণ কি, কারণ ওই যে রিফাম্পিসিন এনজাইম ইনডিউসার ওসিপির থেরাপিউটিক ফেল করে দেয়, যার কারণে প্রেগনেন্সি ওকার। আবার আপনাকে এটা বলতে পারে, সাপোজ ওয়ারফারিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, এর সাথে সিমিডিন নামক একটা এনজাইম ইনহিবিটর দিলেন, তখন কি হবে, ব্লিডিং না থ্রম্বোসিস। তো আপনি চিন্তা করবেন, ওয়ারফারিন অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, তার সাথে ইনহিবিটর দিয়েছেন, এই ইনহিবিটর দেওয়ার কারণে ওয়ারফারিনের অ্যাক্টিভিটি আরো বেশি থেকে যায়, ইফেক্টিভনেস অর টক্সিসিটি বেড়ে যায়। ওয়ারফারিন নিজে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, সেই অ্যাক্টিভিটি আরো বেড়ে গেল। অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া মানে কি, সেখানে কি হবে, কোয়াগুলেট করতেই দিবে না। সুতরাং ওয়ারফারিনের সাথে এনজাইম ইনহিবিটর দিলে মোর চান্স অফ ব্লিডিং। ওয়ারফারিনের সাথে যদি এনজাইম ইনডিউসার দিতেন, তখন সেখানে হয়তো থ্রম্বোসিস। ওয়ারফারিনের সাথে ইনহিবিটর দিয়ে কি হবে, ওই যে ইফেক্টিভনেসটা বেড়ে যাওয়ার কারণে, টক্সিসিটি বেড়ে যাওয়ার কারণে সেখানে মোর চান্স অফ ব্লিডিং। এইভাবে থাকতে পারে, অথবা ডিরেক্টলি বলতে পারে হোয়াট আর দ্য এনজাইম ইনডিউসার, হোয়াট আর দ্য এনজাইম ইনহিবিটর। এরপরে আপনাদের এখানে একটা অ্যান্টিডোট লিস্ট দেওয়া আছে, আমরা কয়েকটা সিলেক্টিভ করব। অ্যাসিটামিনোফেন, যার অ্যান্টিডোটের নাম এনএসিটালসিস্টিন, আয়রনের অ্যান্টিডোটের নাম ডেক্সট্রাজামিন। এরপর থেকে যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে ফ্লুমাজিনিন, অ্যান্টিডোট অফ বেনজোডাইজিপাইন। নার্কোটিক্স বা অপয়েড যেটা আছে সেটার ক্ষেত্রে ন্যালোক্সিন। অক্সিজেন যেটা আছে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে, ওপিসির ক্ষেত্রে আমরা জানি প্যারিডক্সিন। ঠিক আছে, মোটামুটি যে কয়েকটা জিনিস যদি আমরা একটু জানি, মিথানলের সেটা হবে ইথানল। এই কয়েকটা আমার মনে হয় মোটামুটি সবাই জানি। ন্যালোক্সিন অপয়েড অ্যানালজেসিক, ফ্লুমাজিনিন বেনজোডাইজিপাইন অ্যানালজেসিক অ্যান্টিডোট। আয়রন সল্ট যেটা আছে সেটার অ্যান্টিডোটের নাম হচ্ছে ডেক্সট্রাজামিন বা ডিফ্লুক্সামিন। রেলিডক্সিন অ্যান্টিডোট অফ ওপিসি, কার্বন মনোক্সাইড অ্যান্টিডোটের নাম অক্সিজেন। মোটামুটি কয়েকটা জিনিস একটু দেখে নিন। এন্ড দেন আরেকটা টপিক আছে যেটা আপনাদের পেজ নাম্বার 39 আছে, ড্রাগ এলিমিনেশন। এই পেজে আপনারা একটু খেয়াল করুন, 39 পেজে ড্রাগ এলিমিনেশনের দুইটা অর্ডার থাকে। আমরা জানি যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, যেটা আরেকটা নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল কাইনেটিক্স, আর একটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স অর স্যাচুরেশন কাইনেটিক্স। এই কথাটা আপনাদের লেখা আছে, এখান থেকে আমরা কমনলি কিছু কথা জানবো, একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স সম্পর্কে, আর একটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স সম্পর্কে। তো এগুলো পড়ার আগে আপনাকে আমি একটা স্লাইড দেখাই, সেখানে কনসেপ্ট ক্লিয়ার করে দিই। ধরে নেন 100 mg একটা ট্যাবলেট রয়েছে, কত এমজি বলেন তো, 100 mg। তো এই ক্ষেত্রে আমি কি করতেছি, যে এই ট্যাবলেটটা যখন আমি একটা ঘটনা দিচ্ছি, সেটা হচ্ছে পেশেন্ট এ কে দিচ্ছি। এটা আমি কাকে দিচ্ছি, পেশেন্ট এ কে। এই 100 mg ট্যাবলেট যখন আমি পেশেন্ট এ কে দিচ্ছি, তখন আমি একটা নির্দিষ্ট পার্সেন্টেজে দিচ্ছি, সেই পার্সেন্টেজ হচ্ছে 25%। তাহলে 100 mg ট্যাবলেট যখন আমি পেশেন্ট এ কে দিচ্ছি, তখন আমি সবসময় একটা পার্সেন্টেজ, নির্দিষ্ট পার্সেন্টেজ দিব। ঠিক আছে, এই নির্দিষ্ট পার্সেন্টেজটা যেটা আছে, যেটা আমি বলছি কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ, সেটা 25%। এটা দিলে তার এলিমিনেট হতে সময় লাগে 4 মিনিট। ঠিক আছে, তো আমরা জানি 100 mg 25% মানে হচ্ছে 25 mg, এটা এলিমিনেট হতে তার সময় লাগলো 4 মিনিট। যখন আমি 100 mg ট্যাবলেট পেশেন্ট বি কে দিব, তখন আমি নির্দিষ্ট অ্যামাউন্টে দিব, সেই নির্দিষ্ট অ্যামাউন্ট ধরে নেন 25 mg। এটা কিন্তু একটা ফিক্সড, কারণ আমি কি বলেছি, পেশেন্ট বি কে যখন আমি কোনো কিছু দিব, তখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দিব, এবং ধরে নিলাম আমি সেটা 25 mg দিচ্ছি, এবং এইটা এলিমিনেট হইতেও আমি দেখলাম তার 4 মিনিট সময় লাগে। ঠিক আছে, এখন যদি কোনো কারণে আমি ধরেন 1000 mg একটু হাইডোজে এই ট্যাবলেটটা যখন আমি পেশেন্ট এ কে দিব, এর ক্ষেত্রে আপনাকে আমি বলেছি যে এর ক্ষেত্রে শর্ত হচ্ছে এ কে যখনই দিবেন, তখন সেটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজে দিতে হবে। কত পার্সেন্টেজে দিবেন, আপনি বলেছেন 25%। তাহলে আমি পেশেন্ট এ কে অবশ্যই 25%এই দিব, অর্থাৎ নির্দিষ্ট পার্সেন্টেজে দিব। এবং এই 25% যখন আপনি পেশেন্ট এ কে দিবেন 1000 mg ট্যাবলেট, 1000 এর 25% আমরা কত জানি, 250 mg। 1000 এর 25% কত, সেটা যাই আসুক না কেন, 25% দিব, এটা শর্ত, এবং সেটা দেখলাম যে 25% 250 mg, সেটা এলিমিনেট হইতো তার 4 মিনিটেই শর্ত অনুসারে লাগবে। কিন্তু যখন আপনি পেশেন্ট বি কে দিবেন, তখন শর্ত কি ছিল, এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দিবেন, এবং সেই অ্যামাউন্টটা কত, আপনি বলেছেন যে আমি নির্দিষ্ট করে দিয়েছি 25 mg। কারণ পেশেন্ট বি কে যখন আমি কোনো কিছু দিব, তখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দিব, এবং সেটা 25 mg। এখন 1000 mg মাত্র 25 mg দিয়েছেন, 250 mg পাস হতে কত সময় লাগবে, আপনি বলবেন প্রথম 25 mg এলিমিনেট হতে তার 4 মিনিট লাগছে, পরে 25 mg 4 মিনিট। এইভাবে দেখা যায় পেশেন্ট বির ক্ষেত্রে 250 mg এলিমিনেট হতে তার সময় লাগবে 4 × 10 প্রায় 40 মিনিট। ঠিক আছে, কারণ 1 25 4 আর 25 4 এইভাবে দেখবেন 250 mg তে গিয়ে তার এলিমিনেট হতে সময় লাগে 40 মিনিট। তাহলে আপনি একটু খেয়াল করেন, 100 mg ট্যাবলেট পেশেন্ট এ কে দেওয়া, সেটা আমি সবসময় একটা নির্দিষ্ট পার্সেন্টেজে দিয়েছি, যেটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ, সেটা 25%, 4 মিনিট সময় লেগেছে। 1000 mg ট্যাবলেটের ক্ষেত্রে পেশেন্ট এ কে দিব, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, সেটা 25%, এবং সেক্ষেত্রে 250 mg যেতে পারে, সমস্যা নেই, কিন্তু সেটা বের হতে তার সময় লাগছে 4 মিনিট। এই যে পেশেন্ট এ কে নির্দিষ্ট পার্সেন্টেজে যে ঘটনাগুলো ঘটছে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। অর্থাৎ ফার্স্ট অর্ডার কাইনেটিক মানে কি, যেখানে কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ উইল বি এক্সপেক্টেড, যেখানে কনস্ট্যান্ট হাফ লাইফ, কনস্ট্যান্ট ক্লিয়ারেন্স, একই 4 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের ক্রাইটেরিয়ার ভিতরে দেখবেন আপনার লেখা আছে কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ উইল বি এক্সপেক্টেড, কনস্ট্যান্ট হাফ লাইফ, কনস্ট্যান্ট ক্লিয়ারেন্স। বাট আপনি যখন পেশেন্ট বি ক্ষেত্রে ঘটনা দেখেন, এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দিবেন, এটা বলা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স।
যখন নির্দিষ্ট অ্যামাউন্টে দিবে তখন সেটাকে কি বলা হয় জিরো অর্ডার কাইনেটিক্স। এবং সেই ক্ষেত্রে দেখেন একবার 10 মিনিট একবার 40 মিনিট, তার মানে কি তাদের টি হাফ লাইফ অথবা ক্লিয়ারেন্স এটা কি কনস্ট্যান্ট হবে? হবে না। ক্লিয়ার? এইটুকু বুঝলে আমার মনে হয় এই পড়াটাকে বুঝতে পারবেন। দেখেন কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ, কনস্ট্যান্ট হাফ লাইফ, কনস্ট্যান্ট ক্লিয়ারেন্স এগুলো সব যাচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স অর এক্সপোনেনশিয়াল কাইনেটিক্স এর। যখন আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দিবেন, লাইক যেটা আপনি বি কে দিয়েছিলেন, সেক্ষেত্রে হাফ লাইফ বলেন এগুলো কোনো কিছুই কনস্ট্যান্ট হবে না। এর एग्जांपल দেখেন, যখন আপনি হাই ডোজে দিবেন সেটা অ্যাসপিরিন হোক অ্যালকোহল হোক, এগুলো হচ্ছে एग्जांपल অফ জিরো অর্ডার কাইনেটিক্স। এতটুকু মনে রাখলে যথেষ্ট যে এটা ফ্র্যাকশন বা নির্দিষ্ট পার্সেন্টেজ দিব, এই জিরো অর্ডার মানে হচ্ছে সেটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিব, আর নির্দিষ্ট অ্যামাউন্টে দিলে সেখানে হাফ লাইফ ক্লিয়ারেন্স এগুলো কখনোই কনস্ট্যান্ট থাকে না। কনস্ট্যান্ট থাকবে কোথায়? ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে। মোস্ট অফ দ্য ড্রাগ যেটা আছে সেটা অ্যাকচুয়ালি ফলো করে থাকে যে অর্ডার কাইনেটিক্স, সেটাকে আপনি বলবেন যে মোস্ট অফ দ্য ড্রাগ ফলো করে থাকে কোন অর্ডার কাইনেটিক্স? এটা সিঙ্গেল বেস অ্যানসার হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। এন্ড এরপরে আসতে হবে সেটা কি? মোস্ট অফ দ্য ড্রাগ এলিমিনেশন রুট যদি আপনাকে বলা হয়ে থাকে, সিঙ্গেল বেস অ্যানসার হচ্ছে রেনাল। এন্ড দেন নিচের দিকে প্র্যাকটিস কোশ্চেন দুটো অঙ্ক দেওয়া আছে, এটা মনে রাখার একটা সহজ উপায় বলে দিই। এখানে দেওয়া আছে যে কোনো একটা ড্রাগের হাফ লাইফ দেওয়া আছে 6 আওয়ার। এরপরে বলতেছে এই ড্রাগের 97% এলিমিনেট হতে কত সময় লাগবে। তাহলে যদি কোনো জায়গায় আপনি দেখেন কোনো একটা ড্রাগের হাফ লাইফ দেওয়া আছে যে কোনো ঘন্টা, তারপর বলতেছে তার 97% এলিমিনেট হতে কত সময় লাগে অথবা তার স্টেডি স্টেটে যেতে কত সময় লাগে, তখন আপনি কি করবেন? সুন্দর করে এই হাফ লাইফ যাই দেওয়া থাকবে তাকে 4 থেকে 5 দ্বারা গুণ করবেন। এক্সাক্ট 5 দ্বারা গুণ করলে তার 97% এলিমিনেট হওয়ার টাইম পাওয়া যায়। তাহলে এটা চিন্তা করেন 6 কে যদি আমি 4 অথবা 5 দ্বারা গুণ করি 4 6 24 অথবা 5 6 30, এত সময় লাগবে তার 97% এলিমিনেট হতে। এখানে দেখেন অ্যানসার দেওয়া আছে 12 ঘন্টা, তার প্লাজমা স্টেডি স্টেটে যেতে কত সময় লাগবে, অর্থাৎ তার 100% এলিমিনেট হতে কত সময় লাগবে। আপনাকে আমি কি বলেছি? হাফ লাইফকে জাস্ট 4 থেকে 5 দ্বারা গুণ করবেন। 4 থেকে 5 দ্বারা গুণ করলে হবে 4 বারং 48, 5 বারং 60। এই কাছাকাছি যেটা অ্যানসার থাকবে সেটাই হবে তার অ্যানসার, সেটাই হবে তার নির্দিষ্ট টাইম টু অ্যাচিভ প্লাজমা স্টেডি স্টেট। ঠিক আছে? এরকম যদি অঙ্ক দেওয়া থাকে যে কত 97 থেকে 98% অথবা 100% এলিমিনেট হওয়া অথবা স্টেডি স্টেটে যেতে কত সময় লাগবে, আপনি হাফ লাইফকে সুন্দর করে 4 থেকে 5 দ্বারা গুণ করবেন, তখন যে সময়টুকু আসবে সেটাই হচ্ছে তার স্টেডি স্টেটে যাওয়ার সময় অথবা 97 থেকে 98% এলিমিনেট হওয়ার সময়। প্রশ্ন করতে পারেন একটা যে ভাই দুনিয়াতে কি আর সংখ্যা নাই, আপনি কেন 4 থেকে 5 দ্বারা গুণ করলেন? এটা বুঝাই দিই একটু দেখেন। এটা বোঝার জন্য যে 100 এর একটা ট্যাবলেট যদি আপনাকে আমি বলতাম বলেন ফার্স্ট হাফ লাইফ কত, আপনি বলবেন যে 100 এটা কতই হবে, ফার্স্ট হাফ লাইফ 50, বাকি 50 থাকলো। আপনাকে আমি বলতেছি আচ্ছা বলেন তো সেকেন্ড হাফ লাইফ কত, তখন আপনি বলবেন এই 50 টা আছে ঠিক আছে, কিন্তু এই 50 এর অর্ধেক কত হয়, আপনি বলবেন 25। তাহলে 50 আর 25 কত হয়, আপনি বলবেন 75, তাহলে বাকি এইদিকে 25 থাকলো। এইভাবে থার্ড হাফ লাইফে যখন যাবেন তখন এই 75 প্লাস এই 25 এর অর্ধেক কত, 12.5 থাকলো। এটা মিলে 80 কত যেন আসে। এভাবে ফোর্থ হাফ লাইফে যাবেন, সেখানে 12.5 অর্ধেক আবার 6.25, তখন 83 93 আসে। এভাবে যখন আপনি ফিফথ হাফ লাইফে যাবেন তখন দেখবেন তার 97% ড্রাগ এলিমিনেট হবে। ঠিক আছে? এই জন্য আমরা কি করে থাকি 4 অথবা 5 দ্বারা গুণ করি। স্পেসিফিক ভাবে যদি আমি বলি 5 দ্বারা গুণ করলে তার 97% এলিমিনেট হতে সময় লাগে। ক্লিয়ার? এটা বোঝার জন্য যে কেন গুণ করলেন এটা বোঝানোর জন্য, আদারওয়াইজ এগুলো আসে না কুইকে। জাস্ট আপনি এইটুকু পারলেই হবে যে হাফ লাইফে 4 অথবা 5 দ্বারা গুণ করুন, কারণ হাফ লাইফে এভাবে চতুর্থতম অথবা পঞ্চমতম হাফ লাইফ আসলে সেই ড্রাগের 97% এলিমিনেট হয়ে যায়। স্টেডি স্টেট মানে হচ্ছে যেই অ্যামাউন্টে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করেছেন সেম অ্যামাউন্টে এক্সক্রিট হয়ে যাবে, 100% এলিমিনেট হয়ে যাওয়ার সময়। এইজন্য সেটাকে আমরা 4 অথবা 5 দ্বারা গুণ করি। একটা কথা ফিজিওলজির সাথে রিলেটেড দেখে আমি বলতেছি, রেনাল ক্লিয়ারেন্স যেটা আছে এটা ডিপেন্ড করে তিনটা জিনিসের উপর। একটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার সিক্রেশন আর টিউবুলার রিঅ্যাবজর্পশন। আপনাকে যদি কোশ্চেন করা হয় মোস্ট অফ দ্য ড্রাগ এলিমিনেট থ্রু দ্য রেনাল রুট, এই ড্রাগ ক্লিয়ারেন্স যেটা রয়েছে এটা ডিপেন্ড করে থাকে তিনটা ফ্যাক্টরের উপর, বলেন গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, অ্যাক্টিভ সিক্রেশন। আমাদের নেক্সট টপিক হচ্ছে থেরাপিউটিক ইনডেক্স। ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে থেরাপিউটিক ইনডেক্স। কি করব দেখেন, ছবি আঁকাবেন। এখানে বলবেন যে এইটাকে বলা হচ্ছে টক্সিক কনসেন্ট্রেশন, এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ কনসেন্ট্রেশন। আচ্ছা, সেক্ষেত্রে কোনো ড্রাগের ইফেক্টটা যদি ধরে নেন এই টক্সিক কনসেন্ট্রেশনের উপরে যায়, এটাকে বলা হচ্ছে টক্সিক ডোজ। চিন্তা করেন ইফেক্টিভ কনসেন্ট্রেশনের নিচে যদি কেউ আসে তখন সেটাকে বলা হচ্ছে সাব থেরাপিউটিক লেভেল। টক্সিক কনসেন্ট্রেশন এই পর্যন্ত, তার উপরে গেলে টক্সিক ইফেক্ট দেয়। ইফেক্টিভ কনসেন্ট্রেশন লাইন হচ্ছে এটা, এমনিতে আসলে সাব থেরাপিউটিক লেভেল মানে ইফেক্ট দিতে পারে না। তার মানে আমি বলতে পারি এই দুইটার মাঝখানে যা থাকে সেটাই হচ্ছে থেরাপিউটিক ইনডেক্স। এটা মানে উপরের দিকে টক্সিক ডোজ অর লিথাল ডোজ আর নিচের দিকে ইফেক্টিভ ডোজ। সুন্দর। টক্সিক কনসেন্ট্রেশন উপরে গেলে টক্সিক ডোজ বা টক্সিক ইফেক্ট দিবে, ইফেক্টিভ কনসেন্ট্রেশন নিচে আসলে কোনো ইফেক্ট দিবে না। সুতরাং এই মাঝখানে যতটুকু আছে দ্যাট ইজ কল্ড থেরাপিউটিক ইনডেক্স। থেরাপিউটিক ইনডেক্স মানে উপরের দিকে টক্সিক ডোজ, নিচের দিকে ইফেক্টিভ ডোজ, এই মাঝখানে যা থাকে সেটাই হচ্ছে থেরাপিউটিক ইনডেক্স। একটা আর্টিকেল প্রকাশ করে দেখা গেছে যে থেরাপিউটিক ইনডেক্স মোর দ্যান 1 হোয়াট আর সেফ। থেরাপিউটিক ইনডেক্স যদি সমান 1 হয় তখন সেটা ইন্ডিকেট পয়জনিং। আবার আপনাকে আমি বলতেছি কোনো ড্রাগের থেরাপিউটিক ইনডেক্স এত বড়, আবার কোনো থেরাপিউটিক ইনডেক্স এতটুকু, বলেন তো কোনটা সেফ? আপনি বলেন যে ড্রাগের যত থেরাপিউটিক ইনডেক্স বেশি সেই ড্রাগ তত বেশি সেফ, আর যে ড্রাগের থেরাপিউটিক ইনডেক্স যত কম সেটা ইউজ করতে গিয়ে অনেক সতর্ক থাকতে হয়, না হলে হেজার্ড হবে। তার মানে আপনি কি বুঝলেন? থেরাপিউটিক ইনডেক্স দ্বারা সেফটি মার্জিন অফ দ্য ড্রাগ বোঝা যায় মোর দ্যান 1 হোয়াট সেফ সমান 1 হলে সেটা ইন্ডিকেট পয়জনিং। এতটুকু জানলে যথেষ্ট। এবং মোস্ট অফ দ্য ড্রাগ যে থেরাপিউটিক ইনডেক্স ফলো করে থাকে সেটা সিঙ্গেল বেস হচ্ছে লো থেরাপিউটিক ইনডেক্স ফলো করে থাকে। এইটুকু আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমি লো আর হাই মধ্যে কোনটা করব? যেহেতু ম্যাক্সিমাম ড্রাগ লো থেরাপিউটিক ইনডেক্স ফলো করে, এটা করব না। আমরা কয়েকটা হাই করব। যেমন আপনাকে যদি বলি আচ্ছা বলেন তো প্যারাসিটামল, ওমেপ্রাজল এগুলোর ক্ষেত্রে কি আমার সচেতনতা দুইটা জায়গা তিনটা খেলে তেমন কিছু হয় না, কারণ থেরাপিউটিক ইনডেক্স বেশি। তাহলে প্যারাসিটামল, ওমেপ্রাজল এগুলো হচ্ছে হাই থেরাপিউটিক ইনডেক্স। এর বাইরে কি পেনিসিলিনের সাথে যেখানে সালফোনামাইড, সেখানে পেনিসিলিন সালফোনামাইড তাদের হাই থেরাপিউটিক ইনডেক্স। থায়াজাইড এন্ড ডায়াজিপাম, এই যে 6-4টা নাম বললাম, পেনিসিলিন, সালফোনামাইড, প্যারাসিটামল, ওমেপ্রাজল, ডায়াজিপাম, থায়াজাইড, এই যে কয়েকটা নাম বললাম এগুলো হাই থেরাপিউটিক ইনডেক্স। বাকি যত অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টি ক্যান্সার, কার্ডিয়াক গ্লাইকোসাইড যা কিছু আছে ম্যাক্সিমাম দেখবেন লো থেরাপিউটিক ইনডেক্স। আমার মনে হয় আমরা শুধু হাই করব, বাকিগুলো লো থেরাপিউটিক ইনডেক্স, যেগুলোর ক্ষেত্রে মনিটরিং দরকার হয়ে থাকে। এতটুকু করলেই আমাদের হয়ে যায়। সুপ্রিয় চিকিৎসক, আমি জেনারেল ফার্মাকোলজি অটোনমিক সিস্টেম যেটা আছে তার আগে ম্যাক্সিমাম টপিক আমাদের কভার করা শেষ। আপনাদের যে ফ্যাকাল্টি যে আদার্স ফাউন্ডেশনের যে ক্লাস হচ্ছে ফার্মাকোলজি, সেখানে দেখবেন যে অনেক ফ্যাকাল্টির কিছু কিছু টপিক আছে এক্সট্রা লাগে। ঠিক আছে? এইজন্য আমি সবগুলো টপিক জেনারেল ফার্মাকোলজি পড়িয়েছি, বাট আপনারা অবভিয়াসলি সেটা চেকলিস্ট দেখে নিজ নিজ ফ্যাকাল্টি অনুযায়ী পড়াটাকে বুঝে নিতে পারবেন। বাট আমাকে কভার করার জন্য সবগুলোই পড়ানো হয়েছে। আমি চেকলিস্ট আপনাদেরকে আপনার অটোনমিক সিস্টেম সবগুলো দেখাবো। আর তবে কষ্ট করে যদি এটা পড়ে থাকেন, ইন ফিউচারে যদি আপনি অন্য কোনো পরীক্ষা দিয়ে থাকেন, লাইক সেটা রেসিডেন্সি হোক বা অন্য পরীক্ষা, সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে। বাট সেই উদ্দেশ্যে আমার পড়ানো না, আমার উদ্দেশ্য পার্ট 1 2 করে যেহেতু এক এক ফ্যাকাল্টিতে এক এক রকম জিনিস লাগে বা ম্যাক্সিমাম জিনিসগুলোই কমন থাকে, দুইটা এক্সট্রা লাগে, এইজন্য আমি সবগুলো জেনারেল ফার্মা টপিকই আপনাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বাকিটুকু আমি অটোনমিক সিস্টেম পড়ানোর পরে আপনাদেরকে চেকলিস্ট ধরে সাজেশন দিয়ে দেব। আপনাদের থেরাপিউটিক ইনডেক্সের পরবর্তী ধাপে যদি আমি আপনাদেরকে বলে থাকি, আরেকটা জিনিস একটু ওভারঅল জেনে রাখবেন যে আমরা জানি যে রেনাল এক্সক্রিয়েশনটাই হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি হয়ে থাকে। মানে ড্রাগ এক্সক্রিয়েশনের মেইন রুটটা হচ্ছে রেনাল বা কিডনি। এখন কথা হচ্ছে রেনাল ক্লিয়ারেন্সটা ডিপেন্ড করে থাকে তিনটা জিনিসের উপর। এটা আমরা ফিজিওলজিতে পড়ে আসছি, এই জিনিসটা একটু লিখে রাখবেন। রেনাল ক্লিয়ারেন্স ডিপেন্ড করে থাকে কয়টা জিনিসের উপর? তিনটা জিনিসের উপর। একটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন আর একটা অ্যাক্টিভ সিক্রেশন। তাহলে রেনাল ক্লিয়ারেন্স কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? তিনটা জিনিসের উপর। একটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন আর অ্যাক্টিভ সিক্রেশন। আরেকটা জিনিস এখানে এক্সট্রা ভাবে নোট করে নেবেন, সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় দেখেন যে অ্যাসিডিক কোনো একটা ড্রাগ, আমরা জানি অ্যাসিডিক মিডিয়াতে অ্যাবজর্পশন বেশি হয়,
কিন্তু আমরা যদি অ্যাসিডিক ড্রাগের ট্রিটমেন্ট পয়জনিং সেক্ষেত্রে ট্রিটমেন্ট পারপাসে আমরা কি করব? তো আপনি ওই ক্ষেত্রে লিখতে পারেন যে কোনো একটা ড্রাগের পয়জনিং এর ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাসিডিক ড্রাগ যদি হয় তখন আমরা ইউরিনটাকে বেসিক করতে হয়। ইউরিনকে বেসিক করতে হবে বাইসোডিক বাইকার্বনেট দ্বারা। আবার অ্যালকালাইন ড্রাগের পয়জনিং এর ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউরিনটাকে করব অ্যাসিডিক যাতে করে ইজিলি এক্সক্রেট হতে পারে। তো ইউরিনকে যখন অ্যাসিডিক করবেন সেটা করা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা। তাহলে ড্রাগ এক্সক্রেশন এগুলো আসলে ডিপেন্ড করে যে পিএইচ এর উপরে। কারণ আপনি অ্যাসিডিক ড্রাগের ক্ষেত্রে ইউরিনটাকে কি করলেন? অ্যালকালাইন করলেন। আবার অ্যালকালাইন ড্রাগের পয়জনিং এর ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউরিনটাকে অ্যাসিডিক করলেন। আচ্ছা, এখন আমরা আসি আমাদের পরবর্তী যে ধাপে পড়াটা আছে সেটা হচ্ছে অটোনমিক ফার্মাকোলজি। আচ্ছা, অটোনমিক ফার্মাকোলজিটা আমরা একটু কনসেপ্ট সহকারে পড়বো। এটা আমাদের পেজ নাম্বার হচ্ছে কত নম্বর পেজ আছে? এটা পেজ নাম্বার 44 আছে। এই 44 নাম্বার পেজে প্রথমে যেটা হেডিং দেওয়া আছে দেখেন কোলিনার্জিক নার্ভ এন্ডিং রিলিজ অ্যাসিটাইলকোলিন। কোলিনার্জিক নার্ভ এন্ডিং রিলিজ অ্যাসিটাইলকোলিন এটা আপনারা ইনফিনিটিভ স্টার দিবেন, এটা করতে হবে। তবে আমরা একটু বেসিক এখানে ক্লিয়ার করব। এখানে আসেন। আমরা জানি এই যে নার্ভাস সিস্টেম রয়েছে এটা দুই রকমের হতে পারে। নার্ভাস সিস্টেম দুই রকমের হতে পারে। তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি নার্ভাস সিস্টেম কয় রকম? দুই রকম। একটার নাম হচ্ছে সিএনএস আর একটার নাম হচ্ছে পিএনএস। এই পিএনএস এর একটা পার্ট হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম আর একটা পার্ট হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। তো আমরা এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম রয়েছে যার ভিতরে ইনক্লুডেড কোলিনার্জিক অ্যাড্রেনার্জিক এই পার্টগুলো। তো আমরা এই অটোনমিক ফার্মাকোলজি কোলিনার্জিক পার্টটা পড়তেছি সাপোজ। তো কোলিনার্জিকের ক্ষেত্রে আপনি বেসিক এতটুকু মনে রাখবেন এটা কোলিনার্জিক নিউরন। যে নিউরন থেকে মূলত অ্যাসিটাইলকোলিন রিলিজ করে থাকে তাদেরকে বলা হচ্ছে কোলিনার্জিক নিউরন। অর্থাৎ অল দ্য নিউরন দ্যাট সিক্রেট অ্যাসিটাইলকোলিন তাকে বলা হচ্ছে কোলিনার্জিক নিউরন। তাহলে কোলিনার্জিক নার্ভাস সিস্টেমে মেইনলি কি রিলিজ করে থাকে? অ্যাসিটাইলকোলিন রিলিজ করে থাকে। প্যারাসিম্প্যাথেটিক কি রিলিজ করে থাকে? অ্যাসিটাইলকোলিন রিলিজ করে থাকে। এইজন্য কোলিনার্জিক ড্রাগগুলোকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক মিমিক ড্রাগ বলা হয়। তাহলে আমি কি বললাম বলুন তো নার্ভাস সিস্টেম দুই রকম, একটা সিএনএস একটা পিএনএস। পিএনএস একটা পার্ট হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। পিএনএস হচ্ছে দুই রকম হয়, একটা সোমাটিক আর একটা হচ্ছে অটোনমিক। সেই অটোনমিকের ভিতরে রয়েছে কোলিনার্জিক অ্যাড্রেনার্জিক। তো আমরা এখন কোলিনার্জিকটা পড়বো। তো এখানে বেসিক্যালি আমি বললাম যে সমস্ত নিউরন থেকে নার্ভ এন্ডিং থেকে ধরে নেন হচ্ছে সিক্রেট করবে অ্যাসিটাইলকোলিন তাদেরকে বলা হচ্ছে কোলিনার্জিক নিউরন। এখন এই অ্যাসিটাইলকোলিন আমরা বেসিক একটা মেকানিজম পড়বো। এরা কি করে থাকে? কোলিনিস্টারেজ নামক এনজাইম রয়েছে। কোন এনজাইম বলেন তো? কোলিনিস্টারেজ এনজাইম। এই এনজাইমের সাহায্যে নরমালি সে মেটাবলিজম যখন হয়ে থাকে তখন সে অ্যাসিটেট প্লাস কোলিন ফর্মে বের হয়ে যায়। কোন ফর্মে বলেন তো? বলুন অ্যাসিটেট প্লাস কোলিন ফর্মে বের হয়ে যায়। তাহলে অ্যাসিটাইলকোলিনকে মেটাবলাইজ করে যে এনজাইম তাকে বলা হচ্ছে কোলিনিস্টারেজ এনজাইম। এই যদি একে মেটাবলাইজ করে থাকে তখন কি ফর্মে বের হয়ে যাবে? বলুন অ্যাসিটেট প্লাস কোলিন ফর্মে বের হয়ে যায়। ঠিক আছে? এইটুকু আমরা জানলাম। এখন আমি বললাম কোলিনার্জিক নার্ভাস সিস্টেমে অ্যাসিটাইলকোলিন রিলিজ করে থাকে। এই যে এটা তো আমার রিলিজ হলো। এরা যখন আবার রিসেপ্টরের উপর কাজ করবে তাহলে কোলিনার্জিক রিসেপ্টর থাকে। একটা রিসেপ্টরের নাম মাসকার্নিক আর একটা নাম হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর। কি রিসেপ্টর বলেন তো? একটা মাসকার্নিক রিসেপ্টর আর একটা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর। কোলিনার্জিক অ্যাক্টিভিটিতে যখন অ্যাসিটাইলকোলিন বেড়ে যায় তখন সে একবার মাসকার্নিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে একবার নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আপনি এখানে জানেন মাসকার্নিক রিসেপ্টরের অনেকগুলো নাম রয়েছে M1 M2 M3। M1 বলতে আমরা কি বুঝি? M1 বলতে আমরা বুঝি যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রেনে থাকে, M2 হার্টে থাকে, M3 বিভিন্ন ধরনের এক্সোক্রাইন গ্ল্যান্ডে থাকে। এই নিকোটিনিকের ভিতরে আবার দুইটা পার্ট আছে, একটা নিউরোমাসকুলার জাংশন আর একটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়া। তাহলে আমাদের এখানে বেসিক কথা হচ্ছে কোলিনার্জিক নার্ভাস সিস্টেমে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়ে থাকে। কোলিনার্জিক নার্ভাস সিস্টেম রিসেপ্টর থাকে দুইটা, একটা হচ্ছে মাসকার্নিক আর একটা হচ্ছে নিকোটিনিক। মাসকার্নিকের অনেকগুলো পার্ট, নিকোটিনিকের দুইটা পার্ট আছে। এখন অ্যান্টিকোলিনার্জিক যখন আমরা বলবো তখন জাস্ট এখানে বলে দিব অ্যান্টি মাসকার্নিক অ্যান্টি নিকোটিনিক। ঠিক আছে? এই নিকোটিনিকের জায়গায় নিউরোমাসকুলার জাংশন এন্ড অটোনমিক গ্যাংলিয়া ছিল তখন আপনি যা বলেন নিউরোমাসকুলার জাংশন ব্লকার, গ্যাংলিয়নিক ব্লকার। এটা একটা বেসিক থিং। আরেকটা জিনিস আমি আপনাকে বললাম যখন অ্যাসিটাইলকোলিন কোলিনিস্টারেজ নামক একটা এনজাইম দ্বারা মেটাবলাইজ হয় তখন সে অ্যাসিটেট প্লাস কোলিন ফর্মে বের হয়ে যায়। এটা একটা নরমাল মেটাবলিজম। এটা কিছুক্ষণ পরে একটা জায়গায় আমি বুঝাবো। এখন আপনাকে যদি কোশ্চেন করা হয় আচ্ছা বলেন তো কোলিনার্জিক নার্ভ এন্ডিং রিলিজ অ্যাসিটাইলকোলিন কোন কোন স্টিমুলেশন হতে পারে? এটা আপনাদের যে 44 নাম্বার পেজে লেখা আছে আমি একটু দেখাই দিই। এটা মনে রাখবেন। অল প্রিগ্যাংলিয়নিক ফাইবার রিলিজ করে থাকে কি বলেন তো? অ্যাসিটাইলকোলিন। অল প্রিগ্যাংলিয়নিক ফাইবার কি রিলিজ করবে? অ্যাসিটাইলকোলিন। সেটা সিম্প্যাথেটিক হোক প্যারাসিম্প্যাথেটিক হোক, অল প্রিগ্যাংলিয়নিক ফাইবার রিলিজ অ্যাসিটাইলকোলিন। এই যে প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে যেটা বলতে হবে যে প্যারাসিম্প্যাথেটিকে প্যারা নাই, তার মানে প্রি হোক পোস্ট হোক দুটাই রিলিজ করে থাকে অ্যাসিটাইলকোলিন। অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিকের প্রিগ্যাংলিয়নিক আর পোস্টগ্যাংলিয়নিক দুটাই রিলিজ করে থাকে অ্যাসিটাইলকোলিন। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমি আগে বলেছি অল প্রিগ্যাংলিয়নিক রিলিজ অ্যাসিটাইলকোলিন। সুতরাং সিম্প্যাথেটিকের প্রিগ্যাংলিয়নিক রিলিজ করবে অ্যাসিটাইলকোলিন। বাট সিম্প্যাথেটিকের পোস্টগ্যাংলিয়নিক যেটা রয়েছে সেটা মেইনলি রিলিজ করে থাকে নরঅ্যাড্রেনালিন। সেটা মেইনলি কি রিলিজ করে থাকে? নরঅ্যাড্রেনালিন। ইন কেস অফ সোয়েট গ্ল্যান্ড এন্ড ব্লাড ভেসেল অফ দ্য স্কেলেটাল মাসল সিম্প্যাথেটিকের পোস্টগ্যাংলিয়নিক এই দুই ক্ষেত্রে আমরা রিলিজ করে থাকে অ্যাসিটাইলকোলিন। তাহলে আমাদের কথাটা একটু মনে রাখতে হবে। অল প্রিগ্যাংলিয়নিক ফাইবার রিলিজ অ্যাসিটাইলকোলিন, প্যারাসিম্প্যাথেটিক প্রি হোক পোস্ট হোক দুটাই রিলিজ করে থাকে অ্যাসিটাইলকোলিন। সিম্প্যাথেটিক পোস্টগ্যাংলিয়নিক মেইনলি রিলিজ করে থাকে নরঅ্যাড্রেনালিন। বাট ইন কেস অফ সোয়েট গ্ল্যান্ড ব্লাড ভেসেল অফ দ্য স্কেলেটাল মাসল সিম্প্যাথেটিক পোস্টগ্যাংলিয়নিক ফাইবার মেইনলি রিলিজ করে থাকবে অ্যাসিটাইলকোলিন। মানে সিম্প্যাথেটিক পোস্টগ্যাংলিয়নিক ব্রড হেডিং এ নরঅ্যাড্রেনালিন, বাট ইন কেস অফ সোয়েট গ্ল্যান্ড ব্লাড ভেসেল অফ দ্য স্কেলেটাল মাসলের ক্ষেত্রে কি রিলিজ করবে? অ্যাসিটাইলকোলিন। প্যারাসিম্প্যাথেটিক প্রি হোক পোস্ট হোক দুটাই রিলিজ করবে কি? অ্যাসিটাইলকোলিন। এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আচ্ছা এরপরে আসি এই যে কোলিনার্জিক ড্রাগ। এক্ষেত্রে আমরা কিছু জিনিস একটু মার্ক করে নিব। এই যে ধরে নেন আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। অ্যাসিটাইলকোলিন একটা মেটাবলিজম দেখাচ্ছি নরমাল, অ্যাসিটেট প্লাস কোলিন ফর্মে মেটাবলিজড হয়ে যায়। এখন ধরে নেন কোলিনার্জিক নার্ভাস সিস্টেমে যখন অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং তারা যখন ডিরেক্টলি রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ। কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলি, এটা নরমাল মেটাবলিজম। কেউ যদি এই কোলিনিস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে তখন কি সে আর অ্যাসিটাইলকোলিনকে মেটাবলিজম করতে পারবে? পারবে না। তখন ইনডিরেক্টলি অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি বেড়ে যাবে। এই যে কোলিনিস্টারেজকে ইনহিবিট করার কারণে ইনডিরেক্টলি অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি বেড়ে গেল, এদেরকে বলা হচ্ছে ইনডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ, অথবা যাকে বলা হচ্ছে অ্যান্টি কোলিনিস্টারেজ। কারণ এই কোলিনিস্টারেজকে ইনহিবিট করলেই ইনডিরেক্টলি অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি বেড়ে যায়। ঠিক আছে? তাহলে ডিরেক্টলি যদি রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে থাকে বেড়ে গেলে সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং। আর কেউ যদি এই কোলিনিস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে অর্থাৎ অ্যান্টি কোলিনিস্টারেজ যারা, সেই ক্ষেত্রেও অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তাদেরকে বলা হচ্ছে ইনডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ। অর্থাৎ ইনডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগগুলোকেই বলা হচ্ছে অ্যান্টি কোলিনিস্টারেজ। কনসেপ্ট ক্লিয়ার? এখন এখান থেকে পরীক্ষায় আসেন একেবারে ডিরেক্টলি এরকম ভাবে নাম আসে। বলেন তো ইনডিরেক্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনিস্টারেজ কোলিনার্জিক ড্রাগের নাম কি আছে? তার এই যে পাঁচটা নাম দেওয়া আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন স্পেশাল ফর দ্য অ্যানাস্থেসিয়া যে সমস্ত ভাইয়ারা আছেন বাপুরা আছেন তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি আসে, অপথ্যালমোলজির ক্ষেত্রে এগুলো একটু আসে। নিওস্টিগমাইন একটা রিভার্সাল এজেন্ট অফ দ্য স্কেলেটাল মাসল, রিভার্সাল এজেন্ট হিসেবে কাজ করে থাকে, এটা জানতে হবে। এইটা অত বেশি ইম্পর্টেন্ট না, রেসিডেন্সির সময় অনেক সময় আসে বা এমএস দিতে গেলে অ্যাড্রোফোনিয়াম মাইসথিনিয়া ডায়াগনোসিস ইউজ করা হয়। আর এই যে পাইরিডোস্টিগমাইন মাইসথিনিয়া ট্রিটমেন্ট ইউজ করা হয়। ফাইসোস্টিগমাইন এটাও একটা ইনডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ, এটা অ্যাট্রোপিন পয়জনিং এর একটা অ্যান্টিডোট হিসেবে কাজ করে। নিচের দিকে একটা নাম দেওয়া আছে একুথায়োপিট, একটা ওপিসি, যেটা ওপিসি হওয়া সত্ত্বেও ট্রিটমেন্ট অফ গ্লুকোমার ক্ষেত্রে এই একমাত্র ওপিসি ইউজ করা হয়ে থাকে। আর ডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগের যদি এমনি নাম চাই তখন আপনি এই তিনটা নাম মনে রাখবেন, কার্বাকল, ভিথানিকল, পিলোকার্পিন, এগুলো হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ। এই জিনিসগুলো আমরা একটু পড়ব। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিওস্টিগমাইন কি হিসেবে কাজ করে? রিভার্সাল এজেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা এই জায়গাতে একটা কথা আছে, এখানে বইয়ে কয়েকটা জিনিস আমি মার্ক করে দিব, এগুলো একটু নোট করে নেবেন। দেখেন আপনাদের 45 নম্বর পেজে একটা বক্স দেওয়া আছে, সেখানে লেখা আছে নিওস্টিগমাইন। তো আপনি নিওস্টিগমাইনের ওই প্রথম কথাটা লিখে রাখবেন, প্রিভেন্ট পোস্ট অপারেটিভ অ্যাবডোমিনাল ডিসটেনশন, প্যারালাইটিক আইলিয়াস এবং ইউরিনারি রিটেনশনের ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। আচ্ছা পাশাপাশি একটু আগে বলছি যে এটা রিভার্সাল এজেন্ট হিসেবে কাজ করে থাকে, কারণ আপনি জানেন যে ইউজিং অ্যানাস্থেসিয়া রিভার্সাল অফ নন ডিপোলারাইজিং মাসল রিল্যাক্সেশন, সেক্ষেত্রে আমরা কিন্তু নিওস্টিগমাইন ইউজ করে থাকি। আচ্ছা
এখন আরেকটা জিনিস নিউস্টিগমাইনের আমি ইন্ডিকেশন করলাম এন্ড দেন আমার কয়েকটা জিনিস দেখেন ব্রড হেডিং কয়েকটা কথা লেখা আছে যারা অপথলমোলজিতে থাকবে বা অ্যানেস্থেসিয়াতে থাকবে তাদের ক্ষেত্রে একটু বেশি দরকার হয় থাকে যে গ্লুকোমাতে ইউজ করা হয় তাদেরকে তো আপনি মনে রাখবেন ডিরেক্ট অ্যাক্টিং এর মধ্যে মোস্ট কমনলি ইউজ করা হয় থাকে পাইলোকার্পিন বা পিলোকার্পিন এছাড়া কার্বাকল এগুলো দেখেন ট্রিটমেন্ট অফ গ্লুকোমাতে ইউজ করা হয় আর ইনডিরেক্ট অ্যাক্টিং এর মধ্যে ফাইসোস্টিগমাইন ইকোথাইপেট এদের ইন্ডিকেশন কিন্তু গ্লুকোমার ক্ষেত্রে তাহলে গ্লুকোমাতে ইউজ করা হয় থাকে ডিরেক্ট অ্যাক্টিং এর মধ্যে পাইলোকার্পিন বা পিলোকার্পিন আর কার্বাকল ওই পাশ থেকে দেখবেন ফাইসোস্টিগমাইন ইকোথাইপেট এগুলো কিন্তু গ্লুকোমাতে ইউজ করা হয় আর সাথে আপনি নিউস্টিগমাইনের ইন্ডিকেশন তো পড়বেন যে প্রিভেন্ট পোস্ট অপারেটিভ অ্যাবডোমিনাল ডিসটেনশন ইউরিনারি রিটেনশন প্যারালাইটিক আইলিয়াস এগুলোতে ইউজ করা হয় সাথে আমি জানি এটা রিভার্সাল এজেন্ট অফ দ্য স্কেলেটাল মাসল হিসেবে কাজ করে এখন আমরা এর পরবর্তীতে একটা ছবি দেওয়া আছে এটা একটা বেসিক্যালি আমরা এমবিবিএস থেকে পড়ে আসি এটা আপনাদের শিটে নাই একটু কনসেপ্ট জাস্ট একবার দেখে নেবেন সেটা কি যদি ওইভাবে কোশ্চেন আসে না বাট যদি কেউ এমএস পরবর্তীতে দেন তখন এটা কাজে লাগে আচ্ছা একটু আগে দেখেন অ্যাসিটাইল কোলিন এটা কি মেটাবলাইজ হয় একটা এনজাইমের সাথে তার নাম কোলিন স্টারেজ এনজাইম অ্যাসিটেট প্লাস কোলিন ফর্মে বের হয়ে যায় তো আমরা জানি কি যখন ওপিসি পয়জনিং হয় তখন এই কোলিন স্টারেজের সাথে সে বাইন্ড করে সে তখন মেটাবলাইজ করতে পারবে না ঠিক আছে তখন অ্যাসিটাইল কোলিন অ্যাক্টিভিটি হয়ে যাবে বেড়ে যাবে এই অ্যাসিটাইল কোলিন অ্যাক্টিভিটি যখন বেড়ে যাওয়ার পরে মাসকালিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে কারণ আমরা কি জানি ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন অ্যাক্টিভিটি বেড়ে যায় বেড়ে গিয়ে সে যখন মাসকালিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন সে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিক্রেশনটা বাড়ায় দেয় স্যালাইভেশন ল্যাক্রিমেশন ইউরিনেশন ডেফিকেশন এগুলো কি করে বাড়ায় দেয় সাথে দুটো পয়েন্ট আমরা এমবিবিএস পড়ে আসছিলাম মিউসিস করে ব্রাডিকার্ডিয়া করে হাইপারটেনশন করে এই অ্যাসিটাইল কোলিন অ্যাক্টিভিটি ওপিসি পয়জনিং বেড়ে গিয়ে সে যখন নিকোটিনিক ফিচারের সাথে বাইন্ড করে তখন সে মাসেল ফ্যাসিকুলেশন করে থাকে সাথে ট্যাকিকার্ডিয়া আর হাইপারটেনশন করে কি করে ট্যাকিকার্ডিয়া আর হাইপারটেনশন করে ইভেন সিএনএস এর সাথে যখন সে বাইন্ড করে তখন সে রেসলেসনেস টেমর করে থাকে তো আপনার ওপিসি পয়জনিং এর মাসকালিক ফিচারের ভিতর তিনটা পয়েন্ট পড়লেই হয়ে যায় একটা মিউসিস ব্রাডিকার্ডিয়া হাইপারটেনশন নিকোটিনিক ফিচারের ভিতর ট্যাকিকার্ডিয়া আর হাইপারটেনশন করে ক্লিয়ার পর্যন্ত আপনি বলতে পারেন ওপিসি পয়জনিং এর মাসকালিক ফিচার কি নিকোটিনিক ফিচার কি তো মেইনলি ভেজাল লাগে এটা ব্রাডিকার্ডিয়া হাইপারটেনশন মানে ট্যাকিকার্ডিয়া হাইপারটেনশন এখন আমরা জানি ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে ট্রিটমেন্ট পারপাসে আমরা যেটা ইউজ করে থাকি তার নাম হচ্ছে অ্যাট্রোপিন ঠিক আছে এই অ্যাট্রোপিন কি করে থাকে অ্যাট্রোপিন একটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দেখেন পরেরটাও পড়া হয়ে যাচ্ছে অ্যাট্রোপিন কি ড্রাগ বলেন তো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ সে কি করে থাকে এই যে মাসকালিক রিসেপ্টর যেটা আছে সেটাকে অ্যান্টাগনিস্ট করে কাজ করবে এই অ্যাট্রোপিন কি করে থাকে এই যে সিএনএস ম্যানিফেস্টেশনটা আছে সেটাকে অ্যান্টাগনিস্ট করে কাজ করবে তাহলে অ্যাট্রোপিনের মেকানিজম হচ্ছে সে মাসকালিক অ্যান্টাগনিস্ট এবং সিএনএস টাকে অ্যান্টাগনিস্ট করে কাজ করে এখন মাসকালিক অ্যান্টাগনিস্ট করলে কি হবে যত সিক্রেশন বাড়াই দিছিল এখন সব সিক্রেশন কমাই দিবে মিউসিসের জায়গায় মাইটোসিস করবে ব্রাডিকার্ডিয়ার জায়গায় ট্যাকিকার্ডিয়া করবে হাইপারটেনশনের জায়গায় হাইপারটেনশন করবে তাহলে যদি কোশ্চেন করা হয় আচ্ছা বলেন তো অ্যাট্রোপিনের অকুলার ইফেক্ট কি এক্সট্রা অকুলার ইফেক্ট কি সেগুলো কিন্তু আপনার পড়া হয়ে যাবে তাহলে অ্যাট্রোপিন মাসকালিক থেকে অ্যান্টাগনিস্ট করলে এখানে যত সিক্রেশন আছে সবগুলোকে সে কমাই দিবে ড্রাই আউট করবে সে মিউসিসের জায়গায় মাইডাসিস করবে সে ব্রাডিকার্ডিয়ার জায়গায় ট্যাকিকার্ডিয়া হাইপারটেনশনের জায়গায় হাইপারটেনশন করবে আবার অ্যাট্রোপিন সিএনএস ম্যানিফেস্টেশনটাকেও কমাইতে কাজ করতে পারে বাট অ্যাট্রোপিন হ্যাজ নো রুল ইন দা নিকোটিনিক ফিচার মানে নিকোটিনিক ফিচারের ক্ষেত্রে কমানো বাড়ানো এই ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই এতটুকু মনে রাখবো তাহলে অ্যাট্রোপিন একটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ অ্যাট্রোপিনের ইফেক্ট অকুলার এক্সট্রা অকুলার সেটাও কিন্তু আপনার পড়া হয়ে গেল আর কি বলছি অ্যাট্রোপিন মাসকালিক এবং সিএনএসটাকে অ্যান্টাগনিস্ট করে কাজ করে কিন্তু নিকোটিনিক ফিচারের ক্ষেত্রে অ্যাট্রোপিনের কোনো ভূমিকা নেই এতটুকু পর্যন্ত আমরা মনে রাখবো আর ওপিসির যে অ্যান্টিডোট হিসেবে প্যারাডক্সিন ইউজ করা হয়ে থাকে সেটা কি করে থাকে এই যে এনজাইম যেটা সাথে বাইন্ড করে ওপিসি মেটাবলিজমটাকে ইনহিবিট করতে সেই এনজাইমটাকে আবার রিজেনারেট করতে পারে নতুন করে আবার ব্যাক করে নিয়ে আসে যাতে করে সে মেটাবলিজম করতে পারতো তাহলে প্যারাডক্সিন মেকানিজম হচ্ছে কোলিন স্টারেজ এনজাইমটাকে রিজেনারেট করে কাজ করে ঠিক আছে এই পর্যন্ত আচ্ছা নেক্সট আসেন কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট আচ্ছা কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট সেটা আপনাদের বই কত নম্বর পেজে আছে সেটা হচ্ছে অ্যান্টি নিকোটিনিক অ্যান্টি মাসকালিক 46 পেজ এগুলো মেইনলি যদি আমি বলে থাকি অপথ্যালমো অ্যানেস্থেসিয়ার যে বায়োগুলো আছে তাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট অটোলারিঙ্গোলজি ওনাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট এখন আমরা আসি কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট জাস্ট আমি যে কথাটা জানতাম কোলিনার্জিক ক্ষেত্রে মাসকালিক রিসেপ্টর নিকোটিনিক রিসেপ্টর এখন অ্যান্টি মাসকালিক অ্যান্টি নিকোটিনিক এখন অ্যান্টি মাসকালিকের ভিতরে টারশিয়ারি অ্যামাইন সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে কোয়াটারনারি অ্যামাইন কিন্তু করতে পারে না আমি জাস্ট বলে রাখতেছি যদি কেউ জানে লিখে রাখবেন এই টারশিয়ারি অ্যামাইন যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে এই নামগুলো মুখস্থ আসতো ফর রেসিডেন্স পার্ট 1 আসে পার্ট 1 এর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্টি নিকোটিনিক আমি যে আগে বললাম নিকোটিনিক রিসেপ্টর দুই রকম একটা নিউরোমাসকুলার জাংশন আর একটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়ন এখন যেহেতু অ্যান্টি নিকোটিনিক তখন আপনি জাস্ট বলবেন নিউরোমাসকুলার জাংশন ব্লকার আর গ্যাংলিয়নিক ব্লকার এখন এখানে আসেন এই নিউরোমাসকুলার জাংশন ব্লকারের ভিতরে একটা পার্ট হচ্ছে ডিপোলারাইজিং আর একটা হচ্ছে নন ডিপোলারাইজিং এই ডিপোলারাইজিং এর একটা নাম হচ্ছে সাকসামিথেনিয়াম তাহলে আপনার ইনফিনিটি স্টার একটা টপিক হচ্ছে সাকসামিথেনিয়াম ইটস অ্যান ডিপোলারাইজিং নিউরোমাসকুলার জাংশন ব্লকার অ্যান্টি নিকোটিনিক অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কি বললাম সাকসামিথেনিয়াম ডিপোলারাইজিং ইভেন পাশে লিখে রাখবেন ডিপোলারাইজিং নন কম্পিটিটিভ সার্জারি আন্ডার যে কোন ফ্যাকাল্টি আছে সেটা অপথ্যালমো ইএনটি অ্যানেস্থেসিয়া বা আরো আদার্স যাই থাকুক না কেন এই সাকসামিথেনিয়াম সম্পর্কে আমাদের জানতে হবে ইটস অ্যান ডিপোলারাইজিং নন কম্পিটিটিভ নিউরোমাসকুলার জাংশন ব্লকার অ্যান্টি নিকোটিনিক অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ঠিক আছে আর কিছু রয়েছে নন ডিপোলারাইজিং ড্রাগ যাদেরকে কম্পিটিটিভ বলা হয় সেটার ভিতরে প্যান কিউরিয়াম টিউবোকিউরিয়াম আর কিছু নাম রয়েছে এগুলো অতটা ইম্পর্টেন্ট না তবে ডিপোলারাইজিং এর ভিতরে সাকসা এন্ডিকা এবং সাকসাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা ডিপোলারাইজিং নন কম্পিটিটিভ নিউরোমাসকুলার জাংশন ব্লকার এখন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ এখানে কয়েকটা জিনিস রয়েছে তো এই যে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ অ্যাট্রোপিন লাইক কিছু সাবস্টিটিউটের নাম দেওয়া আছে স্পেশালি ফর দা অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট যারা আছেন যদিও আমি এগুলো পরে আপনাদের চেকলিস্ট দিব নিজ ফ্যাকাল্টি অনুযায়ী সেভাবে একটা সাজেশন দেখে পড়ে নেবেন কিন্তু আমি ক্লাস নেওয়ার সময় অবভিয়াসলি আমার উচিত হবে সবগুলো টপিক পড়ানো এবং আমি আপনাদেরকে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য এমএস রেসিডেন্সিতে যারা পরবর্তীতে যেন এটা আপনাদের হেল্প করে সেটাও কভার করে দিচ্ছি কিন্তু এটা পার্টনের জন্য সামনে পড়ার দরকার নেই আচ্ছা এই অ্যাট্রোপিন লাইক কিছু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ রয়েছে অ্যাট্রোপিন লাইক কিছু সাবস্টিটিউট রয়েছে তো তার মধ্যে কিছু রয়েছে যেমন অ্যান্টিপার্কিনসনিজম ড্রাগের নাম এটা আপনাকে মাস্ট পড়তে হবে বেনস্ট্রপিন বেনহেক্সল অর্থানাডিন প্রোসাইক্লিন এগুলো হচ্ছে অ্যান্টিপার্কিনসনিজম ড্রাগ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আবার অ্যাট্রোপিন লাইক কিছু মাইডাটিক্স রয়েছে এই মাইডাটিক্স অপথ্যালমোলজিতে যারা আছেন তাদের জন্য একেবারে আমি একটু মনে রাখা সহজ কৌশল বলে দিচ্ছি এই সেকশনে টার্গেটে এটা অপথ্যালমো প্লাস রেসিডেন্সিতে বেশি আসে আমি এই সেকশনে টার্গেট দিয়ে মনে রাখতাম যে কিছু অ্যাট্রোপিন লাইক মাইডাটিক্স আর সাইক্লোপ্লেজিক রয়েছে হোমাট্রোপিন স্কোপোলামিন সাইক্লোপেন্টানল আর টার্গেট মানে হচ্ছে দেখেন টপিকামাইড এ মানে হচ্ছে টিএসএ অ্যাট্রোপিন এই যে অ্যাট্রোপিন লাইক কিছু মাইডাটিক্সের নাম মনে রাখা সহজ উপায় এরপর অ্যাট্রোপিন লাইক কিছু অ্যান্টি অ্যাজমাটিক রয়েছে যেমন মধ্যে একটা নাম ইপ্রাটোপিয়াম স্পাজমোটিকের ভিতরে হাইওসাইন কিছু অ্যান্টি মোশন সিকনেসের নাম রয়েছে যেমন একটা নাম মনে রাখবে স্কোপোলামিন আর অ্যান্টি ইউরিনারি আর্জেন্সির ক্ষেত্রে টলটেরিন ইউজ করা হয় এটা ফর অ্যানেস্থেসিয়া আচ্ছা তাহলে আমার মনে রাখতে হবে যে অ্যান্টিপার্কিনসনিজমের নাম আর মাইডাটিক্সের ক্ষেত্রে এই যে টার্গেটে অ্যান্টি অ্যাজমাটিক ক্ষেত্রে ইপ্রাটোপিয়াম অনেকেই পারেন অ্যান্টি স্পাজমোটিকের ক্ষেত্রে হাইওসাইন মনে রাখতে পারেন আর নাম মনে রাখলে অ্যান্টি মোশন সিকনেস হিসেবে স্কোপোলামিন ইউজ করা হয়ে থাকে অ্যাট্রোপিন সম্পর্কে আমি আগে পড়াইছি ইটস টারশিয়ারি অ্যামাইন ক্যান ক্রস ব্লাড ব্রেন এটা আমরা ওপিসি ট্রিটমেন্টে ইউজ করি প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে সিক্রেশন কমানোর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে আচ্ছা তারপরে আমাদের দেওয়া আছে অকুলার এক্সট্রা ইফেক্ট তো অকুলার ইফেক্ট আমরা কি জানি মিউসিসের জায়গায় মাইডাটিক্স করবে এছাড়া দেখেন সাইক্লোপ্লেজিয়া মানে লস অফ কন্ডিশন রিফ্লেক্স লাইট রিফ্লেক্স ব্লাড অফ ভিশন ড্রাই আই ড্রাই মাউথ কনস্টিপেশন অ্যাট্রোপিন ফিভার ট্যাকিকার্ডিয়া অ্যাট্রোপিন ফ্লাশ এগুলো অকুলার এক্সট্রা অকুলার ইফেক্ট অফ অ্যাট্রোপিন এটা আমার পড়া শেষ মেকানিজম অফিসি পয়জনিং জাস্ট বেসিক কথা বলেছে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না যদি না রেসিডেন্সি দেন আদারওয়াইজ ইম্পর্টেন্ট না টু কমব্যাট মাসকালিক এন্ড সেন্ট্রাল অ্যাকশন নো ইফেক্ট অন নিকোটিনিক ফিচার তবে এখান থেকে যদি আমি একটা জিনিস পড়তে পারি অ্যাট্রোপিন ইফেক্ট অকুলার এন্ড এক্সট্রা অকুলার আরেকটা জিনিস বলছি সাকসামিথেনিয়াম আচ্ছা এরপর দেখেন আপনাদের পেজ নাম্বার বের করবেন হচ্ছে 48 পেজ স্পেশালি অ্যানেস্থেসিয়া অপথ্যালমো অথবা অটোলারিঙ্গোলজি ডিপার্টমেন্টের
এই তিনটা ফ্যাক্টর কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট। দেখেন কিছু অ্যান্টি নিকোটিনিক ড্রাগ নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট যেগুলো দেওয়া আছে, যেগুলো মাসল রিল্যাক্সেন্ট হিসেবে ইউজ করা হয়, ডিপোলারাইজিং নন ডিপোলারাইজিং এজেন্টের নাম। আচ্ছা, তো এগুলো তো আমরা মোটামুটি জানি, এরা সবাই কি বলেন তো মাসল রিল্যাক্সেন্ট, এবং এদেরকে বলা হচ্ছে পেরিফেরালি অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট। কারণ নিচের দিকে দেখবেন আপনাদের মাঝখানে আদার্স মাসল রিল্যাক্সেন্ট সেন্ট্রালি অ্যাক্টিং, যার ভিতরে বেকলোফেন, ডায়াজিপাম, বারবিটুরেট, এরা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট। আর এখানে যে নামগুলো দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পেরিফেরালি অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট। তাহলে আপনি মাসল রিল্যাক্সেন্টের নাম জিজ্ঞেস করলে যে নামগুলো দিবেন, কিছু নন ডিপোলারাইজিং আর ডিপোলারাইজিং এর সাকসা, ডেকা, ঠিক আছে। আর এখানে কিছু নাম রয়েছে অ্যাপ্টোকিউরিয়াম, ট্যানকিউরিয়াম, ব্রোকিউরিয়াম, পাইপিকিউরিয়াম, এগুলো হচ্ছে মাসল রিল্যাক্সেন্ট। রিল্যাক্সেন্ট মাসল রিল্যাক্সেন্ট, বিশেষ করে ডিপোলারাইজিং এর ভিতরে সাকসা, নন কম্পিটিটিভ, এটা আপনাকে জানতে হবে। এন্ড দেন ফাইনালি একটা জিনিস আপনাদের জানতে হবে অ্যাডভার্স ইফেক্ট অফ সাকসা ইনফিনিটিভ স্টার ফর এক্সিপিস। তাহলে সাকসার একটা প্রথমে আমি ক্রাইটেরিয়া বলবো, যেটা ডিপোলারাইজিং নন কম্পিটিটিভ নিউরোমাসকুলার জাংশন ব্লকার অ্যান্টি নিকোটিনিক অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। দেন এটা হচ্ছে মাসল ফেসিকুলেশন করে থাকে, মাসকুলার পেইন করে থাকে, অন্যতম গুরুত্বপূর্ণ একটা সাইড ইফেক্ট হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারথাইরয়েডিজম করা। এছাড়া সে আমরা জানি সে কি করে থাকে, হাইপারক্যালেমিয়া করে থাকে, এই দিক থেকে হার্ট রেটটাকে কমায় দেয় আর ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে সে বাড়িয়ে দিতে পারে। এইটুকু জিনিস আমার মনে রাখতেই হবে। আচ্ছা, নন ডিপোলারাইজিং ডিপোলারাইজিং কিছু পার্থক্য দেওয়া আছে। ডিপোলারাইজিং ব্লকার যেটা আছে সেগুলো হচ্ছে একটু ফাস্ট কাজ করে থাকে এবং ফ্যাসিকুলেশনটাও বেশি করে থাকে, মাসল পেইনও করে থাকে। এই তিনটা জিনিস একটু মার্ক করে নিব। এটা আপনাদের শীটের লাস্টের দিকে আছে অ্যানাস্থেসিয়ার পরে, বাট আমি এখানে ছবি দিচ্ছি, চাইলে এখান থেকে নোট করে নেবেন। এখন আসেন অ্যাড্রেনার্জিক। এই অ্যাড্রেনার্জিক একটু বইয়ের কত নম্বর পেজে আছে সেখানে আমরা আসি। অ্যাড্রেনার্জিক আমাদের পড়ে নিতে হবে। আরেকটা কথা, সাকসামিথিলিন যেটা র্যাপিড ইনহিবিশন ফর শর্ট প্রসিডিউর, তখন আমরা এই যে সাকসা ইউজ করে থাকি, কারণ এটা র্যাপিড ওয়ান্সে উইদিন 1 মিনিটের মধ্যে কাজ করে থাকে। আরেকটা কথা আছে, জেনেটিক্যালি কারো যদি সিউডোকোলিনেস্টারেজ এনজাইম থাকে, এটা আমি আগে বলেছি, তাকে যদি আমি সাকসা দিয়ে থাকি, সে কি করে থাকে, ওই যে মাসলটাকে প্যারালাইসিস করতে থাকে, প্রলং ডিউরেশনে কাজ করে এবং অ্যাপনিয়া করতে পারে। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে অ্যাড্রেনার্জিক সিস্টেমের মধ্যে। অ্যাড্রেনার্জিক প্রথম কথা হচ্ছে যে সমস্ত নিউরন থেকে দ্যাট সিক্রেট অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, তাদেরকে বলা হচ্ছে অ্যাড্রেনার্জিক নিউরন। এই যে অ্যাড্রেনার্জিক নিউরন যেটা রয়েছে তার কিছু রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের মধ্যে রয়েছে আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর। এখন আলফা বিটা রিসেপ্টর আপনার পরীক্ষার জন্য আপনি এটা মাস্ট পড়তে হবে, এই আলফা বিটা রিসেপ্টরের ডিস্ট্রিবিউশন। কারণ এই আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 এই আলফা বিটা রিসেপ্টরের ডিস্ট্রিবিউশন জানলে আমি আলফা ব্লকার বিটা ব্লকারের মেকানিজম ইজিলি বলতে পারবো, জাস্ট এইটার উল্টা কথা বলে দিতে পারবো। তো আপনাদের দেখেন প্রথমে দেওয়া আছে আলফা 1, এই আলফা 1টা কি করে, এ হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করে থাকে, ভেসোকনস্ট্রিকশন করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা আছে সেটাকে বাড়িয়ে দিবে, আলটিমেটলি সে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ায় দেয়। তাহলে যদি আপনাকে বলা হয় থাকে স্মুথ মাসল অফ দ্য ব্লাড ভেসেল সাপ্লাইং দ্য স্কিন এন্ড ভিসেরা, এইগুলোর ক্ষেত্রে আলফা 1 রিসেপ্টর কি করে, ভেসোকনস্ট্রিকশন করে, করে কি করবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে বাড়ায় দেয়। এই আলফা 1 এর আরেকটা কাজ, আই ক্ষেত্রে সে মাইডাসিস করে। একটু বুদ্ধি করে চিন্তা করেন, আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের যদি ফাংশন হয়ে থাকে মাইডাসিস করা, তাহলে আমি বলতে পারি আলফা ব্লকারের কাজ মিওসিস করা। মাইডাসিস মিওসিস করা কিন্তু আমার করা হয়ে যাচ্ছে। একটু আগে বললাম কোলিনার্জিক অ্যাক্টিভিটি লাইক ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে কোলিনার্জিক অ্যাক্টিভিটির একটা ফাংশন ছিল মিওসিস করা, পিন পয়েন্টেড পিপল। তার মানে অ্যান্টি কোলিনার্জিক কি করবে বলেন তো, লাইক অ্যাট্রোপিন মাইডাসিস করে। আমি এর সাথে পড়ি যেমন মরফিন মিওসিস করে বা পেপটিন মাইডাসিস করবে। তাহলে কারা মিওসিস করে কারা মাইডাসিস করে, অলরেডি তিনটা বলা শেষ। এরপর আসেন যত স্ফিংটার আছে এই স্ফিংটারগুলোকে সে কনস্ট্রিক্ট করতে, যার কারণে ইউরিনারি রিটেনশন হতে পারে। এন্ড দেন বিটা 1 পড়বো, বিটা থাকে হার্ট আর কিডনিতে। হার্টে সে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন অর্থাৎ পজিটিভ আইনোট্রপিক কোনোট্রপিক ইফেক্টটাকে সে বাড়ায় দেয়। এটা বাড়ানোর মাধ্যমে সে অ্যাকচুয়ালি সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে বাড়ায় দেয়। আবার কিডনির ক্ষেত্রে রিনিন অ্যাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে সে বিপি বাড়ায় দেয়। তার মানে বিটা 1 রিসেপ্টরের ডিস্ট্রিবিউশন হার্ট আর কিডনি, এইটুকু আপনি বেসিক্যালি জানেন। এরপর আসেন বিটা 2 রিসেপ্টর। বিটা 2 রিসেপ্টর স্মুথ মাসল অফ দ্য ব্লাড ভেসেল, এখানে ভেসোডাইলেশন করবে, করে আলটিমেটলি সে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে কমিয়ে দেয়। এই বিটা 2 রিসেপ্টর ওই নিচে বক্সে দেওয়া আছে দেখবেন, কিছু ব্রঙ্কাসে ব্রঙ্কোডাইলেশন করতে পারে। তাহলে ব্রঙ্কাসে ব্রঙ্কোডাইলেশন করে থাকে, এই ফাংশনটাও কি করে থাকে, বিটা 2। তারপর লেখা আছে দেখেন এই গ্লুকোজ লেভেল বাড়ানোর জন্য গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, রিলিজ অফ গ্লুকাগন, এগুলোকে বাড়ায় দেয়। আবার সে লাইপোলাইসিসও করে। তাহলে এই যে লাইপোলাইসিস করা, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিসকে স্টিমুলেট করা, গ্লুকাগন রিলিজ করে থাকে, ব্রঙ্কাসে ব্রঙ্কোডাইলেশন করে থাকে, স্মুথ মাসল অফ দ্য ব্লাড ভেসেল ভেসোডাইলেশন করে, এগুলো সব বিটা 2 ফাংশন। তাহলে আমরা মেইনলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি বিটা 1 আলফা 1 ভেসোকনস্ট্রিকশন করে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ায়, বিটা 1 হার্ট আর কিডনিতে থেকে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানোর মাধ্যমে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ায়, বিটা 2 ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে কমায় দেয়। আলফা 2 বিপি কমায় দেয়, কিন্তু আলফা 2 ফাংশন দেখেন নরঅ্যাড্রেনালিন নার্ভ এন্ডিং থেকে রিলিজ করাকে ইনহিবিট করে। ওখানে সে লাইপোলাইসিসকে বিটা 2 স্টিমুলেট করতো, আলফা 2 লাইপোলাইসিসকে ইনহিবিট করে। আবার এটা ইনহিবিট রিলিজ অফ ইনসুলিন। মোটামুটি ভাবে এই কয়েকটা জানলে যথেষ্ট। এখন কোশ্চেন করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রিক্যাপ করেন। বলেন তো ভেসোকনস্ট্রিকশন করে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ানোর কাজ, বলুন আলফা 1। এরপর বলেন তো হার্ট আর কিডনিতে কোন রিসেপ্টর ডিস্ট্রিবিউশন, বলুন বিটা 1। সিস্টোলিক ব্লাড প্রেশার কে বাড়ায়, বলুন সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ায় অবশ্যই বিটা 1। ব্রঙ্কাসে ব্রঙ্কোডাইলেশন করে কোন রিসেপ্টর ডিস্ট্রিবিউশন, বিটা 2। এরপরে লাইপোলাইসিসকে স্টিমুলেট করা, গ্লুকাগন রিলিজ করা, এগুলো বিটা 2 কাজ। এনাফ, এতটুকু আপনাকে বললে এনাফ। এখন যদি আপনাকে বলা হয় বলেন তো বিটা ব্লকারের মেকানিজম কি, বলুন বিটা ব্লকার হার্ট রেট ফোর্স অফ কন্ট্রাকশন যা কিছু আছে সবগুলোকে কমায় দেয়, কিডনিতে রিনিন অ্যাক্টিভিটিটাকে সে কমায় দেয়। এটাই হচ্ছে আপনার অ্যাড্রেনালিন রিসেপ্টর ডিস্ট্রিবিউশন করার একটা ফায়দা। ক্যাটাকোলামাইনের নাম রয়েছে দেখেন, জাস্ট এই নামগুলো জানেন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, ডোপিটামিন, এগুলো হচ্ছে ক্যাটাকোলামাইন। এখানে একটা বেসিক ইনফরমেশন জানাবো, নোট করে নিতে পারেন। টাইরোসিন একটা অ্যামাইনো অ্যাসিড, যেখান থেকে হয় ডোপা, ডোপা থেকে হয় ডোপামিন, ডোপামিন থেকে হয় নরঅ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন থেকে হয়ে যাবে অ্যাড্রেনালিন। তাহলে আপনার কাজ কি হবে, এই যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে আলটিমেটলি কি ডিরাইভ হলো, আপনি বলুন টাইরোসিন থেকে আসে ক্যাটাকোলামাইন অর্থাৎ ডোপামিন, নরঅ্যাড্রেনালিন এন্ড অ্যাড্রেনালিন। এই যে আপনাকে বললাম টাইরোসিন ডেরিভেটিভস ক্যাটাকোলামাইন, একটা জিনিস ইনফরমেশন আপনি জানেন। ইভেন আপনারা জানেন এন্ডোক্রাইন আপনাদের পড়াইছে টাইরোসিন থেকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। যদি কোশ্চেন করে সাপোজ ফিজিওলজি কোশ্চেন, হোয়াট আর দ্য ডেরিভেটিভস অফ টাইরোসিন, আপনি বলুন থাইরয়েড হরমোন, ক্যাটাকোলামাইন, লাইক নরঅ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, ডোপামিন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওই স্পেশালি যারা সার্জনের আন্ডারে যারা পড়েন, এই নরঅ্যাড্রেনালিনের 80% আসে হচ্ছে অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং থেকে, এই কথাটা মনে রাখবেন। এই নরঅ্যাড থেকে যে অ্যাড্রেনালিন হয়, এটা হওয়ার জন্য একটা এনজাইম রয়েছে, তার নাম পিএনএমটি। এই এনজাইমটা অ্যাড্রেনাল মেডুলা থাকে, এই জন্য অ্যাড্রেনাল মেডুলার 80% অ্যাকচুয়ালি অ্যাড্রেনালিন। জাস্ট এইটুকু মনে রাখেন, অ্যাড্রেনালিনের 80% ফ্রম অ্যাড্রেনাল মেডুলা আর নরঅ্যাড্রেনালিনের 80% ফ্রম অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং থেকে। কনসেপ্ট ক্লিয়ার? আর যদি বলে টাইরোসিন ডেরিভেটিভস কি, বলবেন ক্যাটাকোলামাইন এন্ড থাইরয়েড হরমোন। অ্যাড্রেনালিন ইন্ডিকেশন কি পড়বো আমরা, ইট ইজ ফার্স্ট চয়েস ফর অ্যানাফাইলেটিক শক। অ্যানাফাইলেটিক শকের ক্ষেত্রে দেখবেন যে একই সাথে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি, তাই না? এখানে ব্রঙ্কোস্পাজম হয়, আবার শকেও চলে যায়। অ্যাড্রেনালিন কি করে, বিটা 2 এর উপর কাজ করে, ব্রঙ্কোডাইলেশন করে, আবার বিটা 1 আলফা 1 এর উপর কাজ করে, বিপি বাড়ায় দেয়। একই সাথে দুইটা কম্পেনসেট করে বলে অ্যাড্রেনালিন ড্রাগ অফ চয়েস ইন কেস অফ অ্যানাফাইলেটিক শক। বাট আপনাকে যদি কোশ্চেন করে সেপটিক শক, আপনাকে যদি কোশ্চেন করা হয় ওয়ার্ম শক, এইগুলোর ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে নরঅ্যাড। এতটুকু মনে রাখলে যথেষ্ট। আর যদি কার্ডিওজেনিক শক, তখন বলবেন ডোপিটামিন। অ্যাড্রেনালিনের আরো কিছু ইন্ডিকেশন আছে, যে অ্যাকিউট এক্সারবেশন অফ দ্য সিভিয়ার অ্যাজমা, তারপরে হাইপোগ্লাইসেমিক শক, এগুলোর ক্ষেত্রে অ্যাড্রেনালিন দেওয়া হয়। আচ্ছা, আর নেক্সট আপনাদের পরবর্তীতে একটা জিনিস দেওয়া আছে, সেটা কি আমরা একটু এই জায়গাতে দেখেন কিছু জিনিস একটু মার্ক করে নিব। ইউজ অফ অ্যাড্রেনার্জিক অর সিম্পেথেটিক মিমেটিক ড্রাগ কিছু হয়েছে, এটা হচ্ছে 57 নাম্বার পেজে, অনলি ফর অ্যানাস্থেসিয়া অপথ্যালমোলজি, ওনারা একটু দেখে নিতে পারেন। এখানে একটা বক্স দেওয়া আছে রিসেপ্টর অ্যাফিনিটি দিকে। দেখেন এফিড্রিন যেটা রয়েছে সেটা আলফা বিটা 2 রিসেপ্টরের প্রতি একটা স্পেসিফিসিটি থাকে। এরপরে যদি আপনাকে বলা হয় ক্লোনিডিন, এটা মূলত হচ্ছে আলফা 2 প্রতি রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি বেশি। আর হচ্ছে ডোপিটামিন যেটা রয়েছে সেটা মূলত যেহেতু
কার্ডিওজেনিক সংকেত ক্ষেত্রে সুতরাং এটা বিটা 1, ক্লোনিডিন আলফা 2, এফিড্রিন যেটা হচ্ছে আলফা এবং বিটা দুটাই, ঠিক আছে। আরেকটা যেটা মনে রাখতে পারেন সালবিউটামল টার্বিউটালিন এটা বিটা 2 এর উপরে। এগুলো হচ্ছে রিসেপ্টর অ্যাফিনিটি আছে। আচ্ছা, নেক্সট আমাদের এটা দেওয়া আছে দেখেন সিম্পেথেটিক অ্যান্টি অ্যাড্রেনার্জিক এজেন্ট আলফা বিটা ব্লকার। এই ক্ষেত্রে আমরা কি করব? আপনাদের ওভারঅল একটা কোশ্চেন আসতে পারে কোনগুলো আলফা ব্লকার কোনগুলো বিটা ব্লকার, আপনি নামগুলো পারেন কিনা, এই ইজি কোশ্চেনটা আসতে পারে। তো আপনি আলফা ব্লকারের নাম কয়েকটা জানতে পারেন, যেমন টেমসোলোসিন, প্রাজোসিন, ইউহিমবিন, টেরাজোসিন, আলফাজোসিন। কিন্তু বিটা ব্লকারের নাম আপনাকে কিছু মনে রাখতে হবে। এর ভিতর থেকে একটা স্পেসিফিক কোশ্চেন আছে যে বিটা 1 সিলেক্টিভ, অর্থাৎ যাদেরকে বলা হয় কার্ডিও সিলেক্টিভ, কারণ বিটা 1 তো হার্টে থাকে। আপনাকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারে, আচ্ছা বলেন কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকারের নাম কি? আমি একটা পেজের ছবি দিচ্ছি দেখেন। যদি বলা হয় কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার তখন এগুলো, বাট নট প্রোপানল। প্রোপানল কিন্তু কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার না, অপশনটা আগে বাদ দিয়ে দিবেন। আর আলফা ব্লকারের নাম প্রাজোসিন, টেমসোলোসিন, আলফাজোসিন, টেরাজোসিন, ইউহিমবিন, ইভেন ইরিভার্সিবল একটা আলফা ব্লকারের নাম হচ্ছে ফেনোক্সিবেন যাবেন। আর পরীক্ষায় আসা কোশ্চেন হচ্ছে কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকারের নাম কি? এতটুকু বললেই হবে। কেউ যদি চান ইন কেস অফ রেসিডেন্সি আপনি একবার রিডিং দিতে পারেন। আলফা ব্লকারের কিছু কমন অ্যাডভার্স ইফেক্ট আছে, এরপর বিটা ব্লকারের কিছু শুড নট বি ইউজ, এটা একটু পড়বেন। কারণ বিটা ব্লকার কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমাকে দেওয়া যায় না, ভাস্কুলার ডিজিজে দেওয়া যায় না, ঠিক আছে। কারণ এটা তো আরো ব্রঙ্কিয়াল অ্যাজমাকে অ্যাগ্রাভেট করে থাকে, ডিসলিপিডিমিয়া করে থাকে, যেটা ভাস্কুলার ডিজিজেও দেওয়া যায় না। কমন কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। যারা বিটা রিসেপ্টরের নরমাল ডিস্ট্রিবিউশন জানবে তারা বিটা ব্লকারের অ্যাডভার্স ইফেক্ট, ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন করবে, এগুলো পারার কথা। ব্রঙ্কোস্পাজম, ব্রঙ্কিয়াল সিক্রেশনটাকে বাড়াবে, এগুলো পারার কথা আপনাদের। পেজ নাম্বার 62 পেজে অকুলার ফার্মাকোলজি। এখান থেকে কি পড়বো? এই অকুলার ফার্মাকোলজিতে আমি একটু আগে বলেছি কারা মিউসিস করে কারা মাইটোসিস করে। মনে রাখবেন কোলিনার্জিক মিউসিস করে, অ্যান্টিকোলিনার্জিক মাইটোসিস করে। আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের কাজ হচ্ছে মাইটোসিস করে, আলফা ব্লকার মিউসিস করে। মরফিন এম ফর মরফিন মিউসিস করে, পেটিডিন মাইটোসিস করে। আর বাকিগুলো একটু নিজেরা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপর অ্যান্টিগ্লুকোমালরা। এটা অপথ্যালমো যারা আছে তারা একটু ডিটেইলস করবেন যে কিছু অ্যাসিড অ্যাকুয়াস হিউমার সিক্রেশন যেটা হচ্ছে এটাকে কমানোর মাধ্যমে কাজ করে, আর কেউ আছে অ্যাকুয়াস হিউমার আউটফ্লোটাকে বাড়ানোর মাধ্যমে কাজ করে থাকে। তো বিশেষ করে দেখেন অ্যাকুয়াস হিউমার সিক্রেশন কমানোর মাধ্যমে কাজ করে থাকে অ্যাসিটাজোলামাইড, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। আর আউটফ্লো বাড়ানোর মাধ্যমে কিছু কাজ করে থাকে, যেমন হচ্ছে যে পিলোকার্বিন, কার্বাকল, একটু আগে বলে আসছি ফাইসোস্টিকমাইন, এগুলো। আচ্ছা, এরপর আসেন এই কোশ্চেন অনেক সময় আসে যে এমএসএও আসে, অনেক সময় পার্ট 1 আসতে পারে যে মাইগ্রেন প্রোফাইলাইসিস আপনি কি দিতে পারেন। তো মাইগ্রেন প্রোফাইলাইসিসে আমরা নরমালি প্র্যাকটিক্যাল লাইফে যখন মানে প্র্যাকটিসেও থাকেন দেখবেন যে অনেকেই আপনার মাইগ্রেন অ্যাটাক হলে কি ইউজ করবেন এটা জানতে চায়, অথবা মাইগ্রেন প্রোফাইলাইসিস হিসেবে। তো প্রোফাইলাইসিস হিসেবে মেইনলি আপনি ওই যে নরিয়াম, ফ্লুনারজিন, তারপরে হচ্ছে পিজোটিফেন, এই নামগুলো কিন্তু ইউজ করে আসছেন, অ্যামিটিপ্টাইলিন, এগুলো মাইগ্রেন প্রোফাইলাইসিস ইউজ করা হয়। তো এই কোশ্চেন আসলে দেখবেন সুন্দর করে অ্যাকিউট অ্যাটাক অফ মাইগ্রেন যে সমস্ত ড্রাগ ইউজ করা হয় সেগুলো অপশনে দেওয়া থাকবে। তাহলে আমি অ্যাকিউট অ্যাটাকগুলো পড়বো, কারণ অ্যাকিউট অ্যাটাক অফ মাইগ্রেনে আমরা এনসাইড ইউজ করে থাকি, যেমন হচ্ছে প্যারাসিটামল, অ্যাসপিরিন, এর বাইরে ট্রিপটেন গ্রুপের ড্রাগ, বিশেষ করে সোমাটিপ্টেন মনে রাখতে হবে, আর সাথে অ্যান্টিএমিটিক মেটাক্লোপ্রোমাইড, ডোমপেরিডন। তাহলে অ্যাকিউট অ্যাটাকে আমরা এনসাইড ইউজ করি, অ্যান্টিএমিটিক হিসেবে মেটাক্লোপ্রোমাইড, ডোমপেরিডন ইউজ করে থাকি, আর ট্রিপটেন গ্রুপের ড্রাগ সোমাটিপ্টেন ইউজ করে থাকি। যেমন একটা বললেই হয়। এখন আসি আমরা জিআইটির ক্ষেত্রে। এখানে আমাদের তেমন কিছু করার নাই, আমরা জাস্ট এতটুকু পড়বো যে হোয়াট আর দ্য ড্রাগ যেগুলো ইউজ ফর সাইটোপ্রোটেক্টিভ অর গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ ইন পেপটিক আলসার ডিজিজ। এই গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ ইন পেপটিক আলসার ডিজিজে আমি মনে রাখার জন্য একটা সহজ উপায় বলি, মাইডিসিস। মাই মানে মিসোপ্রোস্টল, বিসমাথ, সুক্রালফেট, কার্বনক্সিলেন। তাহলে বিসমাথ, সুক্রালফেট, কার্বনক্সিলেন এগুলোকে আমরা ইউজ করতেছি কি বলেন তো? এগুলো আমরা ইউজ করতেছি অ্যাকচুয়ালি হচ্ছে গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ অর সাইটোপ্রোটেক্টিভ ইন কেস অফ পেপটিক আলসার ডিজিজ। ট্রিপল থেরাপিতে আমরা তো জানি ক্যাপ, ক্লারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন আর পিপিআই, এগুলো আমরা ইউজ করে থাকি। আর কোয়াড্রিপল থেরাপিতে আমরা ইউজ করে থাকি ওবিএমপি, ওমেপ্রাজল, বিসমাথ, মেট্রোনিজল, টেট্রাসাইক্লিন। এর বাইরে আপনার আরেকটা টপিক মনে এক্সট্রা যুক্ত করা হচ্ছে, সেটা কি ড্রাগ ইউজ ফর জার্ড, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। এটা একবার লিংক দিতে পারেন, এটা 66 নাম্বার পেজ আছে। আমাদের নেক্সট টপিক আছে ভমিটিং। আচ্ছা, এই যে ভমিটিং এর প্রশ্নটা আমি পড়াবো তার আগে আপনার রিসেপ্টর ইনভলভিং ভমিটিং ফিজিওলজি পার্ট হিসেবে আসতে পারে, যে ভমিটিং এর রিসেপ্টরের নামগুলো বলেন তো দেখি। আপনি এটা মনে রাখতে পারেন যে আপনার একটা ডিগ্রি হয়েছে এমডি, এটা হয়েছে নিউরোসায়েন্সে। আপনি বলতেছেন হিজ এমডি ইন নিউরোসায়েন্স, তার মানে কি হিজ মানে H1 M1 D2 নিউরোকাইন এন্ড সেরোটোনিন। কি বললাম বলেন তো? H1 M1 D2 নিউরোকাইন সেরোটোনিন, হিজ এমডি ইন নিউরোসায়েন্স, H1 M1 D2 নিউরোকাইন এন্ড সেরোটোনিন, এগুলো হচ্ছে ভমিটিং রিসেপ্টর। এখন এর অপোজিট কথাগুলো বলে দেন তারা অ্যান্টিএমিটিক্স। এখন এখানে আসি দেখেন, D2 রিসেপ্টর যদি ভমিটিং হয়ে থাকে D2 ব্লকার একটা অ্যান্টিএমিটিক হিসেবে কাজ করে থাকে। এর একটা নাম মনে রাখবেন, সেটার নাম হচ্ছে ক্লোপ্রোমাজিন, প্রোক্লোপ্রোমাজিন। এরপরে প্রোকাইনেটিক হিসেবে ইউজ করা হয়ে থাকে, এই নাম মনে হয় সবার জানা, মেটাক্লোপ্রোমাইড এন্ড ডোমপেরিডন। আচ্ছা, 5-HT3 অ্যান্টাগনিস্ট সেরোটোনিন বললাম না, অ্যান্টাগনিস্ট হিসেবে যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি 1 রেসেপ্টর, প্যালিনোসেপ্টর। আচ্ছা, NK1 রিসেপ্টরের মধ্যে ছিল অ্যাপ্রিপিটেন, NK1 রিসেপ্টর অ্যান্টাগনিস্টের কি নাম বলেন তো? অ্যাপ্রিপিটেন। আর সবচেয়ে বড় কথা ওই যে হিজ H1, সেক্ষেত্রে H1 অ্যান্টাহিস্টামিনিক কি আছে? এই অ্যান্টিহিস্টামিনিক যেটা রয়েছে সেগুলোর ভিতর থেকে আপনারা যে নাম জানেন সাইক্লিজিন, ম্যাকলিজিন, ডাইফেন, ডাইমিন, এগুলো হচ্ছে H1 অ্যান্টিহিস্টামিনিক হিসেবে ইউজ করা হয়। D2 ব্লকার হিসেবে ক্লোপ্রোমাজিন ইউজ করা হয়, প্রোকাইনেটিক হিসেবে মেটাক্লোপ্রোমাইড, ডোমপেরিডন ইউজ করা হয়, NK1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাপ্রিপিটেন, আর সেরোটোনিন অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা অনডেনসেপ্টন, প্যালিনোসেপ্টন এগুলো ইউজ করে থাকি। একটা ইনফরমেশন মনে রাখতে পারেন, যেকোনো পোস্ট অপারেটিভ নাউসিয়া ভমিটিং, অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি, ড্রাগ ইনডিউস নাউসিয়া ভমিটিং, সেক্ষেত্রে ফার্স্ট চয়েস অ্যান্টিএমিটিক্সের নাম হচ্ছে অনডেনসেপ্টন। কি নাম বলেন তো? অনডেনসেপ্টন। এখন আমরা আসি পরে কি আছে দেখি, ড্রাগ অ্যাক্ট ইন দ্য ব্লাড ডিসঅর্ডার। এই সিস্টেমটাও আপনাদের দেওয়া আছে 69 পেজে। তো এখানে যদি কেউ পরবর্তীতে পড়তে চান, এটা আর হিসেবে লিখে রাখেন, আপনাদের ড্রাগের নাম এত বেশি আসে না। মনে রাখবো প্লাটিলেট ইনহিবিটর হিসেবে অ্যাসপিরিন, ক্লপিড, ডাইপ্যারিডিমল, এই নামগুলো ইউজ করা হয় অ্যান্টিপ্লাটিলেট হিসেবে। আর অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে হেপারিন, ওয়ারফারিন, এনোক্সাপিরিন, ডেল্টাপিন, এগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ করা হয়। এখানে একটা কথা মনে রাখবেন, যাহাই থ্রোম্বোলাইটিক তাহাই ফিব্রিনোলাইটিক, এদেরকেই আবার বলা হয় প্লাজমিনেজেন অ্যাক্টিভেটর। যাহা থ্রোম্বোলাইটিক, ফিব্রিনোলাইটিক অর প্লাজমিনেজেন অ্যাক্টিভেটর, ঠিক আছে? এগুলো নাম আপনি জানেন, স্ট্রেপ্টোকাইনেস, ইউকাইনেস, এগুলো মানে যাহাই থ্রোম্বোলাইটিক তাহাই ফিব্রিনোলাইটিক তাহাই প্লাজমিনেজেন অ্যাক্টিভেটর। এখন আমরা পড়বো অ্যাকচুয়ালি হেপারিন সম্পর্কে। তো হেপারিন আমরা একটা কথা মার্ক করবো। হেপারিন তো আমরা জানি মাসেল থেকে রিলিজ হয়। হেপারিন নেগেটিভ চার্জ, হেপারিন অ্যাসিডিক ইন নেচার, যার অ্যান্টিডোটের নাম প্রোটামিন সালফেট, আর মনিটর করা হয় এপিটি দ্বারা। এটা ডিটেইলস একটা শর্টকাট টেকনিক বলে দিবেন। এই কয়েকটা জিনিস আপনি জানবেন, সাথে জানবেন হেপারিন ইমার্জেন্সি পারপাসে ইউজ করা হয়, ওয়ারফারিন ইউজ করা হয় না, কারণ ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। ওয়ারফারিন তো সিনথেসিসটাকে ইনহিবিট করে কাজ করে থাকে, কিন্তু ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরগুলো হাফ লাইফ অনেক বেশি, কাজ করতে অনেক বেশি সময় লাগে। এইজন্য ইমার্জেন্সি পারপাসে হেপারিন ইউজ করা হয়, নট ওয়ারফারিন। তার ইফেক্ট পাইতে অনেক বেশি সময় লাগে, প্রায় 3 দিন বা তারও বেশি সময় লাগে। এখন হেপারিনের যদি মেকানিজম বলে, আপনি ফার্স্টলি বলবেন এটা অ্যান্টিথ্রোম্বিন 3 এর সাথে বাইন্ড করে কাজ করে। তাহলে হেপারিন ইনডিরেক্টলি তার সাথে বাইন্ড করে কাজ করে অ্যান্টিথ্রোম্বিন 3, তারপর একটা কমপ্লেক্স তৈরি করে। এরপর আপনার মনে হতে পারে, আচ্ছা বলেন তো হেপারিন কি ইন্ট্রিনসিক নাকি এক্সট্রিনসিক পাথওয়েটাকে ইনহিবিট করে? এটা মনে রাখার একটা শর্টকাট কৌশল বলে দিচ্ছি। আপনি বলবেন এই যে ওয়ারফারিন আছে না, ওয়ার সবসময় বাইরে হয়। ওয়ার যদি বাইরে হয়ে থাকে, যুদ্ধ যদি বাইরে হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ার যদি বাইরে হচ্ছে, তার মানে ওয়ারফারিন এক্সট্রিনসিক পাথওয়েটাকে ইনহিবিট করে। তাহলে হেপারিন কোন পাথওয়ে? ইন্ট্রিনসিক পাথওয়ে। তাহলে হেপারিন কোন পাথওয়েটাকে ইনহিবিট করে? আপনি বলবেন ইন্ট্রিনসিক সাথে কমন পাথওয়ে। এইটুকু আমার মনে রাখতে হবে। জাস্ট দুটো কথা, হেপারিন অ্যান্টিথ্রোম্বিন 3 এর সাথে বাইন্ড করে কাজ করে এবং মেইনলি সে ইন্ট্রিনসিক এন্ড কমন পাথওয়েটাকে ইনহিবিট করে কাজ করে।
ইভেন একটা কথা আছে, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন তার ম্যাক্সিমাম অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট দেয়, আর স্পেসিফিক সিঙ্গেল বেস্ট অ্যান্সার হচ্ছে ফ্যাক্টর 10A। অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10A কে ইনহিবিট করার মাধ্যমে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন তার ম্যাক্সিমাম অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট দেয়। অ্যাডভার্স ইফেক্ট অফ হ্যাপারিন আসে না এরকম ভাবে। তো আমরা হ্যাপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, একটা অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? ব্লিডিং হতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, হ্যাপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, অ্যালোপেশিয়া অস্টিওপোরোসিসও হতে পারে। আচ্ছা, আমাদের যেটা জানতে হবে, আমি একটা ছবি দিব, এটার ভিতর থেকে হ্যাপারিন ওয়ারফারিন পড়া শেষ হয়ে যাবে। হ্যাপারিন ওয়ারফারিন এটা আপনারা নোট করে রাখতে পারেন, ফিজিওলজি সহকারে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। আপনি চিন্তা করেন, একটু আগে বলেছি হ্যাপারিন ওয়ার সবসময় বাইরে হয়, সুতরাং ওয়ারফারিন এক্সটেন্সিভ পাথওয়ে, হ্যাপারিন ইন্টেন্সিভ পাথওয়ে ইনহিবিট করে কাজ করে। ইন্টেন্সিভ পাথওয়ে যে ইনহিবিট করে সেটাকে মনিটর করতে হবে এপিটি দ্বারা। কি দ্বারা বলেন তো? এপিটি দ্বারা। আচ্ছা, দেন আরেকটা কথা আছে, হ্যাপারিনের অ্যান্টিডোটের নাম হচ্ছে প্রোটামিন সালফেট। ইভেন আমি আপনাকে বলেছি ইন্টেন্সিভ পাথওয়ের মধ্যে থেকে মেইনলি কোন ফ্যাক্টরকে ইনহিবিট করে কাজ করে? বলুন ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে কাজ করে। হ্যাপারিনটাকে আমি আইভি অর সাবকিউটেনিয়াসলি দিতে পারি, বাট হ্যাপারিনটাকে আমি কখনো ওরাল অথবা আইএম ফর্মে দিতে পারবো না। ওরাল দিলে সেটা নেগেটিভ চার্জ দিতে পারবো না, আইএম দিলে হেমাটোমা ফর্মেশন হতে পারে। সুতরাং হ্যাপারিন আইভি অর সাবকিউটেনিয়াসলি দেওয়া গেলেও আইএম অর ওরালি দিতে পারবো না। হ্যাপারিন আমি আপনাদেরকে পড়াইছিলাম যে ভিভিএল ওয়াইফাই ম্যাপ তার ডাব্লিউ ফর ওয়ারফারিন প্লাসেন্টা ক্রস করে, বাট হ্যাপারিন করে না। ঠিক আছে, তাহলে টেরাটোজেনিসিটি কোনটা হবে? ওয়ারফারিন হবে। মোটামুটি আপনারা সবাই জানেন হ্যাপারিন র্যাপিডলি কাজ করে, এটাও আগে বলেছি, আর ওয়ারফারিনটা কিন্তু স্লোলি কাজ করে থাকে। এইজন্য ইমার্জেন্সি পারপাসে হ্যাপারিন ইউজ করা হয়ে থাকে। ওয়ারফারিন আসেন, এখানে তো আপনি একটু আগে বলেন এক্সটেন্সিভ পাথওয়ে, আর এক্সটেন্সিভ পাথওয়ে হলে সেটাকে মনিটর করা হয় পিটি দ্বারা। এরপর এটা বললাম প্লাসেন্টা ক্রস করে টেরাটোজেনিক, এটা ওরালি দেওয়া যায়। এইটুকু পর্যন্ত পারেন, একটা মেকানিজম পড়েন। আমরা জানি ভিটামিন সি আর ভিটামিন ই এই দুইটা ভিটামিনে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়। এতে যে মডিফিকেশন হয় সেখানে অ্যাকচুয়ালি কার্বক্সিলেশন হতো। গামা গ্লুটামেট কার্বক্সিলেশনের মাধ্যমে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 এগুলো সিনথেসিস করতে। তাহলে ভিটামিন কে গামা গ্লুটামেট কার্বক্সিলেশনের মাধ্যমে ক্লটিং ফ্যাক্টরগুলো সিনথেসিস করতে। ওয়ারফারিন কি করে? একটা এনজাইমকে ইনহিবিট করে, বলবেন ভিটামিন কে ইপক্সোয়েট রিডাকটেস। ভিটামিন কে ইপক্সোয়েট রিডাকটেস এনজাইমটাকে ওয়ারফারিন ইনহিবিট করবে। এটাকে ইনহিবিট করলে সে আর কার্বক্সিলেশন করতে পারবে না, কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করতে পারবে না। তাহলে ওয়ারফারিন মেকানিজম কি? বলবেন ভিটামিন কে ইপক্সোয়েট রিডাকটেস এনজাইমটাকে ইনহিবিট করে সেটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট দেয়। এইটুকু যদি আপনি পড়েন, আমার মনে হয় আপনার ফিজিওলজি অনেক অ্যান্সারগুলো আপনার এখান থেকে কভার হয়ে যাবে। এখানে একটা কথা লেখা আছে, ওয়ারফারিন সম্পর্কে যদি একটু পড়েন, সেটা ওয়ারফারিনের ইন্ডিকেশন করতে পারেন, আর্টেরিয়াল থ্রম্বোএম্বোলিজম, তারপরে ভেনাস থ্রম্বোএম্বোলিজম, এর বাইরেও আরো কিছু ইন্ডিকেশন দেওয়া আছে। দেখবেন প্রস্থেটিক হার্ট ভালভ, এমআই এগুলো প্রোফাইলেকটিক্যালেও আমরা ইউজ করে থাকি। সেই ওয়ারফারিনের একটু ইন্ডিকেশন একটু দেখে নিন যে আর্টেরিয়াল থ্রম্বোএম্বোলিজমের ক্ষেত্রে ইউজ করা হয়, প্রোফাইলেকটিক্যালি ইন পেশেন্ট উইথ অ্যাকিউট এমআই, প্রস্থেটিক হার্ট ডিজিজ, প্রিভেন্ট দ্য প্রোগ্রেশন অর রিকারেন্স অফ ডিভিডি। এই তিনটা ইন্ডিকেশন একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস পড়াইতে হবে, অ্যান্টিফিব্রিনোলাইটিক। এখান থেকে আমরা যারা মোটামুটি ভাবে ইন্টার্নশিপের আগে থেকে একটা ড্রাগের নাম অনেক ভালো করে জানি, সেটার নাম হচ্ছে ট্রানিক্সামিক অ্যাসিড অর জ্যামিক নামে যেটা পাওয়া যায়। তাহলে অ্যান্টিফিব্রিনোলাইটিক একটা ড্রাগের নাম হচ্ছে ট্রানিক্সামিক অ্যাসিড। কি নাম বলেন তো? ট্রানিক্সামিক অ্যাসিড বা জ্যামিক নামে যেটা আমরা পাই। ঠিক আছে, এটা মেকানিজম কি? এটা বিসিপিএস এর লাস্ট অনেকগুলো ফ্যাকাল্টিতে আসছে, সার্জারিতে আসছে, গাইনিতে আসছে। তো আপনাদের জন্য জাস্ট এইটুকু মনে রাখবো। একটু আমি বলেছি যে ফিব্রিনোলাইটিক ড্রাগের নামই হচ্ছে থ্রম্বোলাইটিক, ফিব্রিনোলাইটিক অর প্লাজমিনেশন অ্যাক্টিভেটর, একই কথা। তো প্লাজমিনেশন অ্যাক্টিভেটর, থ্রম্বোলাইটিক, ফিব্রিনোলাইটিক যদি একই হয়, অ্যান্টিফিব্রিনোলাইটিকের দ্বারা কি হবে? তাহলে প্লাজমিনেশন অ্যাক্টিভেটরকে ইনহিবিট করে কাজ করবে। তাহলে এই যে অ্যান্টিফিব্রিনোলাইটিক ট্রানিক্সামিক অ্যাসিড এর মেকানিজম কি? প্লাজমিনেশন অ্যাক্টিভেটরটাকে ইনহিবিট করে কাজ করবে। ইট ইজ দ্য সিঙ্গেল বেস্ট অ্যান্সার। ফিব্রিনোলাইটিক যদি প্লাজমিনেশন অ্যাক্টিভেটর হয়, তাহলে অ্যান্টিফিব্রিনোলাইটিক প্লাজমিনেশন অ্যাক্টিভেটরটাকে ইনহিবিট করে কাজ করবে। এনাফ, এর বাইরে আমার আর কিছু জানার দরকার নাই। আচ্ছা, নেক্সট টপিক দেখি। আমাদের নেক্সট টপিক কিছু ডিমার্ডের নাম দেওয়া আছে। তো অ্যান্টি ক্যান্সার ড্রাগে কিছু সাইড ইফেক্ট আছে, যারা রেডিওলজি রেডিওথেরাপিতে আছেন তাদের অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে। যেমন সাইক্লোফসফামাইড একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এই অ্যান্টি ক্যান্সার ড্রাগ আবার অ্যালকালাইটিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে। অ্যালকালাইটিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে মানে আমরা জানি ম্যাক্সিমাম অ্যান্টি ক্যান্সার ড্রাগ এগুলো এস ফেজ অফ দ্য সেল সাইকেলে কাজ করে থাকে। আরও কিছু আছে যেগুলো আরেকটা অন্যান্য ফেজগুলোতে কাজ করে থাকে, বাট সাইক্লোফসফামাইড এটা অ্যালকালাইটিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে, কোনো স্পেসিফিক সেল সাইকেলের উপরে কাজ করে না। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন করা হয়, এটা কিন্তু বিগত সালে আসা কোশ্চেন, অ্যালকালাইটিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে কোন কোন অ্যান্টি ক্যান্সার ড্রাগ? এর মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে সাইক্লোফসফামাইড। যদি আরো নাম রয়েছে যেমন মেলফান, বিউসালফান, ক্লোরামবিউসিল। কি নাম বলেন তো? এই কোশ্চেনটা মনে রাখবেন। হোয়াট আর দ্য অ্যালকালাইটিং এজেন্ট অফ কেমোথেরাপিউটিক ড্রাগ? সাইক্লোফসফামাইড, মেলফান, ক্লোরামবিউসিল, মেলফান, সাইক্লোফসফামাইড, ক্লোরামবিউসিল, মেলফান, বিউসালফান। এই চারটা নাম অ্যাটলিস্ট মনে রাখতে পারেন। এই সাইক্লোফসফামাইডের সাইড ইফেক্ট হচ্ছে তারা বোন মেরু সাপ্রেশন, অ্যাগ্রানুলোসাইটোসিস, তারা অ্যাজোস্পার্মিয়া, ইনফার্টিলিটি এগুলো করতে পারে, ইভেন হেমোরেজিক সিস্টাইটিস করে। আপনাদের সাইক্লোস্পোরিনের সাইড ইফেক্ট একটু জানতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সবকিছু বাড়ায় দেয়, দেখবেন হার্ট রেট বাড়ায়, প্রেশার বাড়ায়, রেনাল ইমপ্যায়ারমেন্ট করে থাকে। এই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে। মেথোট্রেক্সের সাইড ইফেক্ট মোটামুটি অনেকেই জানা, যেটা একটা কাজ করে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, বোন মেরু সাপ্রেশন, অ্যান্টি ক্যান্সারের একটা কমন সাইড ইফেক্ট অ্যালোপেশিয়া, এছাড়া জিআই ডিস্টারবেন্স করতে পারে। মোটামুটি ভাবে এটা জানলেও আপনাদের জন্য হওয়ার কথা। আচ্ছা, এই যে আমি মনে হয় একটা ছবি অ্যাড করেছি, দেখেন হোয়াট আর দ্য অ্যালকালাইটিং এজেন্ট অফ কেমোথেরাপিউটিক ড্রাগ? মেলফান, বিউসালফান, ক্লোরামবিউসিল, সাইক্লোফসফামাইড। মেথোট্রেক্সের কথা সারাদিন পড়েন, সেটা কাজ করে থাকে এস ফেজ অফ দ্য সেল সাইকেল। যদি কেউ অ্যান্টি ক্যান্সার মেথোট্রেক্সের দেয়, যেহেতু সে ফলিক অ্যাসিড সিনথেসিসটাকে ইনহিবিট করে কাজ করে, তাই মেথোট্রেক্সের দিলে ফলিক অ্যাসিড দিতে হয় সাপ্লিমেন্ট হিসেবে। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যান্টি ক্যান্সার ড্রাগ কোন ফেজ অফ দ্য সেল সাইকেলে কাজ করে? এস ফেজ অফ দ্য সেল সাইকেলে কাজ করে। এখন বলেন তো কারা কারা আছে অ্যালকালাইটিং এজেন্ট হিসেবে কাজ করে? এই চারটার নাম ফর এফসিপিএস, ইনফিনিটি স্টার, বিসিপিএস আসা প্রশ্ন, তো এই চারটার নাম একটু দেখে নেবেন। আমরা একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে কি কিছু সাজেশন বেসিস আপনাদের খুবই দরকার। আমি জেনারেল ফার্মাকোলজির মাঝে অনেকগুলো সিস্টেমেটিক টপিকও পড়িয়েছি, এখন আমি ইম্পর্টেন্ট টপিকগুলো হাইলাইট করব। যার যে ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টি অনুযায়ী সেই হিসাবে আপনারা সাজেশনগুলো দেখে নেবেন। আচ্ছা, প্রথমত আপনার একটা কোশ্চেন থাকতে পারে, কেন ভাই ফার্স্টে দেখালেন না? তখন আপনার মানে ক্লাসের আগে দেখবেন যে মোটিভেশনটা হারিয়ে ফেলছেন। যেহেতু এই প্রস্তুতি আপনি ক্লাসের সাথে ফাউন্ডেশন লেসন নিচ্ছেন, তো আমার কাজ হবে শেষে সিলেক্টিভলি আপনার টপিকগুলো হাইলাইট করে দেওয়া, পাশাপাশি টপিকগুলোকে কভার করে দেওয়া, প্লাস প্রশ্নও যেন আপনার কভার হয়ে যায়। সাথে আরেকটা বিষয়, যেহেতু একটা বেনিফিট আছে আপনাদের পরবর্তীতে রেসিডেন্সি এক্সামগুলোতে এখান থেকে হেল্প হয়, তো আপনি চাইলে একবার ক্লাসটা গুছিয়ে নিতে পারেন, কারণ পরবর্তীতে যখন আপনি এটা এক্সাম দিবেন দেখবেন যে আপনার এটা অনেক ভালো একটা উপকারিতা বহন করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন জেনারেল ফার্মাকোলজি মোটামুটি ম্যাক্সিমাম ফ্যাকাল্টি টপিকগুলো প্রায় এক। তারপর আমি কিছু টপিক হাইলাইট করি ফর অটোলাইনোলজি ডিপার্টমেন্টের জন্য। দেখেন অ্যাবজর্পশন প্রসেস উইথ এক্সাম্পল, এটা কিন্তু আমরা জানি অনেকগুলো প্রসেস আছে। তার মোস্ট সিঙ্গেল বেস্ট অ্যান্সার হচ্ছে সিম্পল ডিফিউশনের মাধ্যমে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয়। বায়ো অ্যাভেলেবিলিটি এবং অ্যাবজর্পশন এর ফ্যাক্টর ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে থাকে, এটা আপনার জানা দরকার। প্রেগন্যান্সিতে টেরাটোজেনিক কোনগুলো, এটাও আপনাকে আমি পড়ে আসছি। দেন আসেন ড্রাগ অ্যাকশন টাইপ, মোটামুটি এগুলো আছে, কিন্তু আমাদের হাফ লাইফ সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা, কম্পিটিটিভ নন কম্পিটিটিভ এগুলো রেসিডেন্সিতে আসে, বাট অনেক সময় এটা আসে। আচ্ছা, দেন এখান থেকে কিছু নাম আপনাকে জানতে হবে, যে ড্রাগ বাই ট্রান্সফরমেশন ফেজ, ফেজ 1 কোনগুলো, ফেজ 2 কোনগুলো, কনজুগেশনের মধ্যে গ্লুকোনাইডেশন করে কারা, প্রোডাক্ট কিছু নাম, ইনফিনিটি স্টার প্রোডাক্টের নাম, ব্লাড ব্রেন ব্যারিয়ার, বায়ো অ্যাভেলেবিলিটি, অ্যাবজর্পশন উইথ এক্সাম্পল, এগুলো আপনার জন্য ইনফিনিটি স্টার। এনজাইম ইনডিউসার, এনজাইম ইনহিবিটর, এগুলো আপনার জন্য ইনফিনিটি স্টার। ইভেন এই যে অ্যান্টিপ্লাটলেট ড্রাগের নাম বললাম, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের নাম বললাম, ইনফিনিটি স্টার।
মোটামুটি দেখেন সব টপিকই কভার করা হয়, এই জন্য আমি কোন টপিক ছাড়তে পারি না এভাবে। এখন আপনি সাজেশন বেসিসে পড়েন। ফর ডার্মাটোলজি এন্ড ভেনোলজি ডিপার্টমেন্ট জেনারেল ফার্মাকোলজি থেকে কিছু বেসিক ইনফরমেশন দেখবেন, এসেনশিয়াল মেডিসিন এগুলো আপনি এমবিবিএস পড়েছেন, চাইলে দিয়ে তবে আমাদের মেইন কাজ হবে অ্যাবজর্পশন এর ফ্যাক্টরটা পড়া। লিভারে ফার্স্ট পাস মেটাবলিজম হয়, হাই ফার্স্ট পাস মেটাবলিজম কোনগুলো একটু পড়বেন, বায়ো অ্যাভেইলেবিলিটি আপনাকে পড়তে হবে, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আপনাকে পড়তে হবে, এগুলো হচ্ছে 3টা টপিক। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে কারা, এটা আপনার জন্য ইনফিনিটি স্টার। আচ্ছা, প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ, ড্রাগের অ্যাকশন এগুলো আপনাকে পড়াইছি ইনফিনিটি স্টার। তবে হাফ লাইফটাও আপনাকে পড়তে হবে, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনটাও একটু পড়তে হবে, এগুলো 3টা টপিক। এনজাইম ইনডিউসার এন্ড এনজাইম ইনহিবিটর যেটা রয়েছে সেটাও আপনাকে একটু পড়তে হবে। এনজাইম ইনডিউসার এন্ড এনজাইম ইনহিবিটরের মধ্যে কিছু নাম রয়েছে, এটা আপনারা কেউ বাদ দিতে পারবেন না। উইথ অ্যান্টিডট, এই 4টা টপিক আপনার জন্য ইনফিনিটি স্টার, বিশেষ করে এনজাইম ইনডিউসার, বায়ো ট্রান্সফরমেশন আর অ্যান্টিডটগুলোর নাম। আরেকটা কাজ 2 স্টার টপিক, সেটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। তো সবার ক্ষেত্রে প্রায় একই টপিকগুলোই কমন পড়ে। অ্যানাস্থেসিয়াতে আসেন, প্রথম কথা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স ইনফিনিটি স্টার, বায়ো অ্যাভেইলেবিলিটি অর অ্যাবজর্পশন ফ্যাক্টর ইনফিনিটি স্টার, অ্যাবজর্পশনের প্রসেস, হাফ লাইফ, এগুলো বিগত সালে আসা কোশ্চেন, বিশেষ করে অ্যাবজর্পশন হাফ লাইফ ফ্যাক্টর এগুলো কিন্তু আসছে পরীক্ষায়। বায়ো ট্রান্সফরমেশনের এনজাইমের নাম, এটাও পরীক্ষায় আসা কোশ্চেন, ফেজ 1 ফেজ 2। এনজাইম ইনডিউসার ইনহিবিটর কোনো ফ্যাকাল্টি বাদ দিতে পারবেন না। 1 স্টার একটা টপিক হচ্ছে ফার্স্ট অর্ডার জিরো অর্ডার কাইনেটিক্স। আচ্ছা, অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা আপনাকে পড়তে হবে। এখান থেকে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা জিনিস, আপনারা ব্লাড ব্রেন ব্যারিয়ার। নেক্সট আসলে অপথলমোলজি ডিপার্টমেন্ট, জেনারেল ফার্মাকোলজি থেকে ওইরকম ভাবে মার্ক করে নেয়, তবে অটোনমিক নার্ভাস সিস্টেম 2 স্টার, যেটা আমি বলে দিলাম, কার্বাকল, পিলোকার্পিন এগুলো গ্লুকোমাতে ইউজ করা হয়ে থাকে, কিছু অ্যাক্টোপিন লাইক মাইডাটিক্স কি আছে, অথবা হচ্ছে আরো কিছু ইনডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগের যে আমি যেমন নিউসিডমাইন গ্লুকোমাতে ইউজ করা হয়, কারা মিউটসিস করে, কারা মাইডাসিস করে, কারা ট্রিটমেন্ট অফ গ্লুকোমাতে ইউজ করা হয় কি, এগুলো একটু দেখে নিতে হয়। কোলিনার্জিক অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টের নাম, ওইটা কেন দরকার সেটা আমি বলে দিয়েছি। অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের ডিস্ট্রিবিউশন, এটা একটু পড়তে হয়। জেনারেল ফার্মাকোলজি থেকে আপনি যদি নাও পড়েন, অ্যাটলিস্ট অ্যাবজর্পশন বায়ো অ্যাভেইলেবিলিটি ফ্যাক্টর পড়বেন, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে কারা এটা পড়বেন, এনজাইম ইনডিউসার এনজাইম ইনহিবিটর পড়বেন। কি বললাম? এনজাইম ইনডিউসার, ইনহিবিটর, অ্যাবজর্পশন বায়ো অ্যাভেইলেবিলিটি ফ্যাক্টর আর ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে কারার সাথে বায়ো ট্রান্সফরমেশন, এই 5টা টপিক বাদ দিতে পারবেন না। কারণ যদি কোশ্চেন আসে আপনার থেকে তখন কি করবেন? ফিজিক্যাল মেডিসিনের ক্ষেত্রে যদি আমি বলি, আপনাদের ইনফিনিটি স্টার, ওই যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, প্রেগন্যান্সি ল্যাকটেশনে দেওয়া যায় না, একটু দেখে নেবেন। আরো বেশি কোশ্চেন আসছে যেটা হচ্ছে ওখানে একটা সাইড ইফেক্ট আছে হাইড্রোক্সিক্লোরোকুইন ডিমারের মধ্যে, এটা একটু দেখে নেবেন। আচ্ছা, এর মধ্যে আরো কিছু কথা যেগুলো সিস্টেমের ভিতরে দেওয়া আছে, কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট, কোলিনার্জিক অ্যাগনিস্ট পড়ে আসছে, এনজাইম ইনডিউসার এনজাইম ইনহিবিটর, হাফ লাইফের ফ্যাক্টর, আপনার কাজ হচ্ছে হাফ লাইফের ফ্যাক্টর পড়া, ব্লাড ব্রেন ব্যারিয়ারটা পড়া, বায়ো অ্যাভেইলেবিলিটি ফ্যাক্টর পড়া, জেনারেল ফার্মাগুলো থেকে এগুলো আপনার বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো আপনার হচ্ছে সিস্টেমকে বলে দেওয়া হবে। সাইকিয়াট্রির ক্ষেত্রে রুটটা একটা কোশ্চেন আসছে, তবে আমি বলবো অ্যাবজর্পশন বায়ো অ্যাভেইলেবিলিটি পড়া, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন পড়া, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, হাফ লাইফ, এনজাইম ইনডিউসার এনজাইম ইনহিবিটর, আর একটা বায়ো ট্রান্সফরমেশন অ্যান্টিডট। ঘুরে ফিরে সবার ক্ষেত্রে একই কোশ্চেন। রেডিওলজি ফার্মাকোলজিতে ওইরকম সিগনিফিকেন্ট কোনো টপিক আসে নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর আমি বলবো যে আপনি যখন আবার একজন রেসিডেন্ট হতে যাবেন, তখন আবার এটা পুরোপুরি লাগে, অনেক বেশি কোশ্চেন আসে, 10 থেকে 15 মার্কের মতো কোশ্চেন আসে। তারপর আপনি একটা রিস্ক অ্যাভয়েড করার জন্য আমি বলবো আপনার অ্যাবজর্পশন বায়ো অ্যাভেইলেবিলিটি ফ্যাক্টর, ব্লাড ব্রেন ব্যারিয়ার এটা পড়তে হয় কারণ এটা ফিজিওলজিতেও আছে, বায়ো ট্রান্সফরমেশন একটু দেখে নেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এনজাইম ইনডিউসার ইনহিবিটরটা করে নেবেন, সাথে একটা কাজ করবেন, ওই যে ডিমারের ভিতরে মিথোট্রেক্স, সাইক্লোফসফামাইড, সাইক্লোস্পোরিন, এই কয়েকটা জিনিস আপনি একটু দেখে নিতে পারেন। রেডিওথেরাপি ক্ষেত্রে জেনারেল ফার্মা থেকে দিয়েছে, দেখেন এই টপিকগুলো দেওয়া আছে, আমি আর কি মার্ক করবো, এখানে সব একইভাবে দেওয়া আছে। অ্যান্টিমেটিক্স ওনাদের ক্ষেত্রে একটু নতুনভাবে যুক্ত হয়েছে, এনজাইম ইনডিউসার, বায়ো ট্রান্সফরমেশন, অ্যাবজর্পশন, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আপনাদের সিস্টেমিক ফার্মাকোলজি পোরশন যেটা আছে, এই পোরশনটা আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কিছু সিস্টেম আছে, যে সিস্টেমগুলো ফ্যাকাল্টি ওয়াইজ ভেরি করে থাকে, সবকিছু করতে হয় না। তো সিস্টেমিক ফার্মাকোলজিতে আমি যখন সাজেশনটা দেখাবো, তারা সেই সিস্টেম ওয়াইজ ফোকাস করতে পারেন। আর ওভারঅল যেগুলো পড়াবো সেগুলো যদি ক্লাস করে থাকেন সেটা রেসিডেন্সিতে ইফেক্ট ফেলাবে। আদারওয়াইজ সিস্টেমিক ফার্মাকোলজির যেই ফ্যাকাল্টি ওয়াইজ যে সাজেশন সেটাকে ফলো করে আপনার কি বলে এফসিপিএস পার্ট 1 কে টার্গেট করাটা আপাতত সময়ের জন্য সেটা বেশি ভালো হয়। আচ্ছা, আমরা যদি এখানে একটু খেয়াল করি, অপথলমোলজি যে ডিপার্টমেন্ট রয়েছে, মানে অপথলমোলজি ফ্যাকাল্টি যারা রয়েছে, তাদের সিস্টেমিক ফার্মাকোলজি থেকে 2 স্টার একটা টপিক হচ্ছে অ্যানাস্থেটিক থেকে। আচ্ছা, এরপরে রেডিওলজি সিস্টেমিক ফার্মাকোলজি, রেডিওলজি অ্যাকচুয়ালি ফার্মাকোলজি থেকে খুবই কম কোশ্চেন আসে। তারপর আমি কিছু ওভারঅল টপিক আছে, যেই 4-5টা টপিক সিস্টেমিক থেকে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই 4-5টা টপিক আপনি পড়তে পারেন। অন্যথায় দেখা যাবে যে আপনার বলবেন পুরো ক্লাস করলাম, অত তেমন ইম্পর্টেন্ট নাই। আচ্ছা, এরপর আসেন ফর ডার্মাটোলজি এন্ড ভেনোলজির ক্ষেত্রে বিশেষ করে ওনাদের জন্য অ্যান্টিবায়োটিকটা ইনফিনিটি স্টার, এখানে সেল ওয়াল সিনথেসিস, সেফালোস্পোরিন সম্পর্কে কিছু কথা, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, মানে ওই যে মেকানিজম অফ অ্যান্টিবায়োটিক ওনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এগুলো ওনাদের মনে হয় আলাদাভাবে পড়ানো হয়। তারপর এখানে ফার্মা থেকে আপনি অ্যান্টিভাইরাল ড্রাগের নাম, অ্যান্টি ফাঙ্গালের নাম, অ্যান্টি ম্যালেরিয়াল নাম, অ্যান্টি লিশমিয়াসিস এজেন্ট, মানে কালাজারের ক্ষেত্রে যেগুলো ইউজ করা হয় এগুলো একটু পড়ে নিতে হবে। আচ্ছা, এন্ড দেন সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট যারা আছেন, একমাত্র ওনাদের জন্যই আমাদের এখানে কিছু জিনিস দরকার হয়, কিন্তু এটা আবার রেসিডেন্সিতে দরকার হয়। আর এখানে পার্ট 1 এর জন্য শুধুমাত্র যারা সাইকিয়াট্রি আন্ডারে তাদেরকেই দেখা যাচ্ছে সিএনএস থেকে অ্যান্টি ডিপ্রেসেন্ট এটা করতে হবে, এছাড়া অ্যান্টি সাইকোটিক ড্রাগ করতে হবে, এরপরে ড্রাগ ফর পার্কিনসনিজম ডিজিজ এটাও আমাদের একটু পড়তে হবে, সাথে অ্যান্টিকনভালসেন্টের নাম আছে, বেনজোডিয়াজিপাইন, সিডিডিক্সে পড়তে হয়, অ্যানালজেসিক থেকে যদি আমি বলি মরফিন পেরিডিনের পার্থক্য, অ্যানাস্থেটিক ওনাদের জন্য পড়তে হবে, ঠিক আছে। তাহলে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের জন্য সিএনএস ফার্মাকোলজি শুধুমাত্র ইম্পর্টেন্ট, এটা শুধুমাত্র তাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যদি আমি অ্যানাস্থেটিক যদি বলে থাকি, সিস্টেমিক ফার্মাকোলজির ভিতর থেকে ওনারা মাস্ট আগে পড়বে হচ্ছে অ্যানাস্থেটিক, সেখানে ইন্ট্রাভেনাস, ইনহেলেশন অথবা লোকাল অ্যানাস্থেটিক প্রত্যেকটা ডিটেইলস আপনাকে জানতে হবে। এরপর এনএসআইডি, ওপোয়েড এগুলোর মধ্যে সাইড ইফেক্ট আপনাকে জানতে হবে। আর কিছু কিছু জিনিস আপনাকে আমি বলতে পারি, যে বিটা ব্লকের নাম পড়েছেন, অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিপ্লাটিক পড়ে আসছেন, ডায়াবেটিক্স অনেক বেশি, এগুলো একটা সার্জারির সাথে মিল আছে, ওনাদের অ্যাকচুয়ালি 4টা জিনিস লাগে, একটা 4A বা 3A, অ্যানালজেসিক, অ্যানাস্থেটিক, অ্যান্টিবায়োটিক সাথে ডায়াবেটিক্স, এটা একটা টপিক মূলত বেশি লাগে। এগুলোর ভিতর থেকে দেখবে ডায়াবেটিস, ফোসামাইড, থায়াজাইড, এগুলো সাইড ইফেক্ট লাগে, অ্যাট্রোপিনটাও একটু পড়াইছি, মোটামুটি ম্যাক্সিমাম টপিক আমি কভার করার শেষ এখান থেকে। ওই যে 4টা A হিসেবে পড়বেন, অ্যানাস্থেটিক, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক্স আর একটা হচ্ছে ডায়াবেটিক্স। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি অটোনমিক ফার্মাকোলজি, অটোল্যারিঙ্গোলজি ডিপার্টমেন্ট যারা আছেন তাদের জন্য দেখা গেছে, আমি ওখানেও দেওয়া ছিল, এগুলো তো আগে পড়ে আসছি। এরপরে হচ্ছে এখান থেকে ওনাদের জন্য কিছু জিনিস লাগে, যদি এটা সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে কিছু লাগে, রেনালের মধ্যে থেকে অনেক বেশি ডায়াবেটিস করতে হয় ওনাদের জন্য, আবার এই যে অ্যান্টিটিবি আর অ্যাজমা, অ্যান্টিহিস্টামিন এগুলো একটু লাগে, আর হচ্ছে ভমিটিং এর ড্রাগ, অ্যান্টি ইমিটিক্স হিসেবে যেগুলো বললাম সেটা লাগে। এরপরে হচ্ছে এন্ডোক্রাইন ফার্মাকোলজি কিছু জিনিস হচ্ছে, স্টেরয়েড, ইনসুলিনের সাইড ইফেক্ট, এরপরে হচ্ছে অ্যান্টিবায়োটিকের মেকানিজম, এটা তো আপনার করতে হবেই। অ্যানালজেসিক থেকে এনএসআইডি যে ক্লাসিফিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, মরফিন, লোকাল অ্যানাস্থেটিক, জেনারেল অ্যানাস্থেটিক এগুলো একটু পড়ে নিতে হবে। যে 4টা সিস্টেম আপনারা তো মোটামুটি আইডিয়া পেয়েছেন, যে 4টা সিস্টেম আমি পড়াবো মোটামুটি এটা সব ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট। এর বাইরেও পরবর্তীতে আমি অন্য ফ্যাকাল্টিগুলোকে কভার করার জন্য সিকোয়েন্সিয়াল সেগুলো আমি পড়াবো, তবে ইম্পর্টেন্ট টপিক এটা আপনাকে পড়তেই হবে।
এই জন্য আমি আপনারা প্রথমে ডায়াবেটিক্স বের করবেন, 111 নম্বর পেজে আছে। এটা পড়লে আপনার ফিজিওলজি রিনাল বডি ফ্লুইডের কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, সেটাও কভার হয়ে যাবে। এটা আপনার জন্য ইনফিনিটি স্যার। এখানে আমি যা দাগাই দিব এটার জন্য আপনারা 111 নম্বর পেজে আসেন, পরবর্তীতে বাকি টপিক কভার করব। আগে এখানে চলে আসবেন। এই ডায়াবেটিক্স ইনফিনিটি স্যার একটা টপিক, আপনি কিছু না বললে এটা পড়তে হবে। কি করব আসেন? প্রথম কথা হচ্ছে এখানে কিছু সাইট আছে। এই যে সাইটগুলো আছে প্রথমে আমার সাইটে জানতে হবে। পিসিটিতে কাজ করে থাকে একটা ড্রাগের নাম হচ্ছে অসমোটিক ডায়াবেটিক্স, আর একটা নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। আমরা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর নাম জানি, একটা নাম হলো জানবো সেটা অ্যাসিটাজোলামাইড। ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইড থাকে, ডরজোলামাইড, অ্যাসিটাজোলামাইড এগুলো। ঠিক অ্যাসেন্ডিং লিম্ফ লুপ অফ হ্যানলি এই জায়গাতে কাজ করে থাকে লুপ ডায়াবেটিক্স, অর যাকে বলা হয় হাই এফিকাসি ডায়াবেটিক্স। ঠিক আছে? ডিসিটিতে কাজ করে থাকে যেটা, সেটাকে বলা হচ্ছে থায়াজাইড লাইক ডায়াবেটিক্স। কালেক্টিং ডাক্টে কাজ করে থাকে পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স। এইটুকু যদি আমি বলে থাকি, আর নেক্সট কথা হচ্ছে আপনাকে বলতে পারে, আচ্ছা বলেন তো লুপ ডায়াবেটিক্সের নাম বলেন, আপনি শুধু ফোসামাইড বলবেন না, এর বাইরে দুটো নাম মনে রাখেন, একটা ইথাকার্নিক অ্যাসিড, বিমেটানাইট, ফোসামাইড আগে থেকে জানেন, বিমেটানাইট, ইথাকার্নিক অ্যাসিড এগুলো লুপ ডায়াবেটিক্স। থায়াজাইড বলতে আপনি শুধু একটা নাম জানেন, হাইড্রোক্লোরোথায়াজাইড, আজকে থেকে বলবেন ইন্ডাপামাইড, মিটোলাজোন, এই দুটো নাম। পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স বলতে একটা নামই পারেন, সেটা কি জানেন? স্পাইরাল কিন্তু আপনি যদি চিন্তা করেন পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স মানে কি, যারা হাইপারক্যালেমিয়া করে, যদি কোশ্চেন করে কোন কোন ড্রাগ হাইপারক্যালেমিয়া করে, তাহলে এটা বললে আমার সেটা হয়ে যায়। স্পাইরাল ছাড়াও দেখেন নাম আছে অ্যামাইলোরাইড, ট্রাইমথেরন, ইপিরেনন। এই অ্যামাইলোরাইড, ট্রাইমথেরন, ইপিরেনন এগুলো কিন্তু আবার পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স অর্থাৎ হাইপারক্যালেমিয়া করে থাকে। কোথায় কাজ করে? কালেক্টিং ডাক্টে কাজ করে। এখন আপনাকে কোশ্চেন করতে পারি, আচ্ছা বলেন তো হাই এফিকাসি ডায়াবেটিক্স কারা? আপনি বলবেন অসমোটিক ডায়াবেটিক্স ম্যানিটল এন্ড লুপ ডায়াবেটিক্স, তারা হচ্ছে হাই এফিকাসি ডায়াবেটিক্স। থায়াজাইড হচ্ছে মডারেট, এটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, আপনাদের সাইট আসে। এই যে লুপ ডায়াবেটিক্স অফ ফোসামাইড, এরপর কোশ্চেন করতে পারে কোথায় কাজ করে, আপনি বলেন ঠিক অ্যাসেন্ডিং লিম্ফ লুপ অফ হ্যানলি, এবং এটা কাজ করে বাই ইনহিবিট সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল। মেইন কথা হচ্ছে কি মেকানিজমে কাজ করে, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল ইনহিবিট করার মাধ্যমে কাজ করে। কোথায় কাজ করে? ঠিক অ্যাসেন্ডিং লিম্ফ লুপ অফ হ্যানলিতে। থায়াজাইড ডায়াবেটিক্স কাজ করে ডিসিটিতে, বাট তারা ইনহিবিট করে থাকে সোডিয়াম ক্লোরাইড কোট্রান্সপোর্টকে। স্পাইরাল যেটা রয়েছে সেটা কি করে থাকে, সে কালেক্টিং ডাক্টে কাজ করে, কিন্তু সে অ্যালডোস্টেরনটাকে অ্যান্টাগনিস্ট করে কাজ করে। অ্যালডোস্টেরনের নরমাল ফাংশন যেটা আছে সেটা করতে দেয় না। ঠিক আছে? এই মেকানিজমগুলোকে আপনাকে জানতে হবে। নেক্সট আরেকটা কোশ্চেন হতে পারে, এখানে পাশে লিখে রাখবেন এই যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, এটা একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস করে। সাথে আবার একটা কাজ করে কি জানেন? অ্যাসিডোসিস হওয়া সত্ত্বেও সে হাইপোক্যালেমিয়া করে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালেমিয়া, এটা সাইড ইফেক্ট কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর সাইড ইফেক্ট। এরপর বলেন লুপ আর থায়াজাইড, এই দুইজনেরই কমন সাইড ইফেক্ট কি? আপনি বলেন দুইজনেরই কমন সাইড ইফেক্ট হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস সাথে হাইপোক্যালেমিয়া। আর মেটাবলিক অ্যালকালোসিস উইথ হাইপোক্যালেমিয়া করে থাকে লুপ ডায়াবেটিক্স এন্ড থায়াজাইড ডায়াবেটিক্স। এই দুইজনেরই কমন সাইড ইফেক্ট হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস উইথ হাইপোক্যালেমিয়া করা। পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স যারা রয়েছে, এটা কমন সাইড ইফেক্ট কি? এর নামে বলছে পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স, মানে স্পিয়ার করতেছে পটাশিয়াম, ধরে রাখতেছে, অর্থাৎ এটা হাইপারক্যালেমিয়া করে সাথে মেটাবলিক অ্যাসিডোসিস করে। নরমালি অ্যাসিডোসিস করলে হাইপারক্যালেমিয়া করার কথা। শুধুমাত্র কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর যেটা কিনা তার মেকানিজম মেটাবলিক অ্যাসিডোসিস করা সত্ত্বেও হাইপোক্যালেমিয়া করে। এই জিনিসটা যদি আপনি পারেন, আপনাকে পরবর্তীতে যখন সাইড ইফেক্ট সবচেয়ে বেশি আসে সেটা আপনার করা হয়ে যাবে। এই জায়গা সবচেয়ে ইম্পর্টেন্ট লুপ ডায়াবেটিক্স কোথায় কাজ করে? ঠিক অ্যাসেন্ডিং লিম্ফ লুপ অফ হ্যানলি কিভাবে কাজ করে? ইনহিবিট সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল। এরপর থায়াজাইড কাজ করে ডিসিটিতে বাই ইনহিবিট সোডিয়াম ক্লোরাইড কোট্রান্সপোর্ট। অ্যালডোস্টেরন কাজ করে কালেক্টিং ডাক্টে বাই স্পাইরাল কাজ করে কালেক্টিং ডাক্টে বাই ইনহিবিট অ্যালডোস্টেরন মেকানিজম, অর্থাৎ অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। এরপর আসে অসমোটিক ডায়াবেটিক্স, এটার নাম হচ্ছে ম্যানিটল, এটা আপনি জানেন, এটা সেরেব্রাল ইডিমাতে দেওয়া হয়। কোথায় দেওয়া হয় বলেন তো? সেরেব্রাল ইডিমাতে দেওয়া হয়, কারণ এরা রিডিউস ইন্ট্রাক্রেনিয়াল এন্ড ইন্ট্রাঅকুলার প্রেসার। এরপরে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, এটা গ্লুকোমা হাইড্রোকেফালাস এই জায়গাগুলোতে দেওয়া হয়। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লুপ ডায়াবেটিক্স। এটা একটা ইন্ডিকেশন করব অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর উইথ পালমোনারি ইডিমা, সেক্ষেত্রে যদি আমি বলি ডায়াবেটিক্স অফ চয়েস কি? ফোসামাইড, এটা জানবো। এখন আমাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, এক পাশে ফোসামাইড এক পাশে থায়াজাইড, এই দুইটার সাইড ইফেক্ট বলে। তো আপনি বলবেন ফোসামাইড এবং থায়াজাইড দুইটারই কমন সাইড ইফেক্ট আছে, সেটা কি বলবেন? মেটাবলিক, একটু আগে লেখাই দিছি, অ্যালকালোসিস সাথে হাইপোক্যালেমিয়া করা। তাহলে ফোসামাইড বলেন থায়াজাইড বলেন, এর কমন সাইড ইফেক্ট হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস উইথ হাইপোক্যালেমিয়া করা। একটা জিনিস খেয়াল করেছেন, এ ইনহিবিট করে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড, থায়াজাইড ইনহিবিট করে সোডিয়াম ক্লোরাইড কোট্রান্সপোর্ট, তার মানে দুই জায়গাতেই সোডিয়াম কমন, সুতরাং এরা দুইজনই হাইপোন্যাট্রিমিয়া করে। সাথে আরেকটা কাজ করে হাইপোম্যাগনেসিয়ামিয়া করে থাকে। তাহলে আপনাকে বলতে পারি দুইটা কমন সাইড ইফেক্ট হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, পটাশিয়াম কমায়, সোডিয়াম কমায়, ম্যাগনেসিয়াম কমায়। এই দুইজনই আবার গাউট করে, অর্থাৎ হাইপার ইউরেসিমিয়া করে। এই দুইজনই আবার হাইপার লিপিডিমিয়া করে, হাইপার লিপিডিমিয়া করে। তাহলে হাইপার লিপিডিমিয়া, গাউট, হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপোন্যাট্রিমিয়া, মানে পটাশিয়াম এন্ড মেটাবলিক অ্যালকালোসিস, এই ছয়টা হচ্ছে এই দুইজনের কমন অ্যাডভার্স ইফেক্ট। ওই লেখা শর্ট টেকনিক। এখন আসেন ফোসামাইড এক্সট্রা সাইড ইফেক্ট করে থাকে অটোটক্সিসিটি করা। থায়াজাইডের এক্সট্রা সাইড ইফেক্ট হচ্ছে এই ক্যালসিয়াম লেভেল বাড়ায়, এই গ্লুকোজ লেভেলটাকেও বাড়ায়, অর্থাৎ হাইপারক্যালসিমিয়া আর হাইপারগ্লাইসেমিয়া করে থাকে। এই দুটো এক্সট্রা সাইড ইফেক্ট অফ থায়াজাইডের। ফোসামাইডের এক্সট্রা সাইড ইফেক্ট হচ্ছে অটোটক্সিসিটি করা। ফোসামাইড আরেকটা কাজ করে, ও হাইপারক্যালসিমিয়া, এই হাইপোক্যালসিমিয়া করে। আর বাকিগুলো দেখবেন ম্যাক্সিমাম সেম, এই ছয়টা সেম, ওর দুটো এক্সট্রা হাইপারক্যালসিমিয়া হাইপারগ্লাইসেমিয়া, এর এক্সট্রা হচ্ছে অটোটক্সিসিটি হাইপোক্যালসিমিয়া। আপনি দেখবেন এই দুইটা নিয়ে আপনারা কখনো কনফিউশন হবে না। এই সাইড ইফেক্ট আপনাদের জন্য ইনফিনিটি স্টার, বোথ এফসিপিএস বোথ রেসিডেন্সি। ঠিক আছে? এমন কোনো পরীক্ষা নাই এফসিপিএস এটা আসে না, এটা আপনাকে করতে হবে। থায়াজাইড এটা মাইল্ড টু মডারেট হাইপারটেনশন ইউজ করা হয়, আর একটা কাজ করতে পারেন নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিএস। আমাদের নেক্সট পড়া হচ্ছে পটাশিয়াম স্পিয়ারিং এজেন্ট স্পাইরাল ল্যাকটোন। স্পাইরাল ল্যাকটোন মনে রাখতে পারেন ডায়াবেটিক চয়েস ইন কেস অফ সিএলডি পেশেন্ট। অ্যাডভার্স ইফেক্ট আমি একটু আগে পড়ে আসছি, সেটা কি? হাইপারক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। সাথে স্পাইরাল ল্যাকটোন যে গাইনোকোমেশিয়া করে, এটা অনেকে জানেন, বিপিএস করতে পারে, এই কথাটা আমরা জানি। এই ধরনের কোশ্চেন আসতে পারে, এই কোশ্চেনটা একটু প্র্যাকটিস করুন। থায়াজাইড ইনহিবিট সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন ইন দ্য ডিসিটি, এটা সত্য কথা। স্পাইরাল ল্যাকটোন কাজ করে পিসিটিতে, এটা তো পুরো মিথ্যা কথা। স্পাইরাল ল্যাকটোন কাজ করে থাকে কালেক্টিং ডাক্টে। অসমোটিক ডায়াবেটিক্স কাজ করে থাকে পিসিটি, এটা ট্রু। লুপ ডায়াবেটিক্স কাজ করে ডিসেন্ডিং লিম্ফ লুপ অফ হ্যানলি না, ঠিক অ্যাসেন্ডিং লিম্ফ লুপ অফ হ্যানলি, এটা ফলস। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর কখনো কালেক্টিং টিউবুলে কাজ করে না, এটা কাজ করে থাকে পিসিটিতে। এইভাবে আপনার কোশ্চেন চলে আসবে। যদি চেকিস্টে থাকে সেখান থেকে একটু দেখে নিতে পারেন, যদি অতটা ইম্পর্টেন্ট না। আমরা ব্রঙ্কিয়াল মাসেল স্টেবিলাইজার হিসেবে ক্রোমালিন সোডিয়াম ইউজ করে থাকি। এর বাইরে লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে নাম জানি মন্টেলিউকাস, জাফিলিউকাস। এই মন্টেলিউকাস যেটা কিনা আপনাদের আমি বলে আসছি, যেটা লাইপোজেনেস পাথওয়েকে ইনহিবিট করে কাজ করে। আচ্ছা, এছাড়া মিথাইল জেন্টিন ইনহিবিটর থিওফাইলিন অত কিছু ইম্পর্টেন্ট না। আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যদি আপনাকে কোশ্চেন করে, আচ্ছা বলেন তো ব্রঙ্কোডাইলেটর হিসেবে ইউজ করা হয়ে থাকে সালবিউটামল, শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট যেগুলো আছে, এছাড়া লং অ্যাক্টিং মানে বিটা অ্যাগনিস্টগুলো ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে, অ্যান্টিকোলিনার্জিক কাজ করে, অ্যান্টিহিস্টামিন এগুলো ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে। কিছু আছে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, স্টেরয়েড, মাসেল স্টেবিলাইজার লাইক ইবুপ্রোফেন, মন্টেলিউকাস এগুলো অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। আর অ্যাজমা প্রোফাইলাক্সিস হিসেবে কাজ করে যে সমস্ত ড্রাগ, সেটা যদি মনে রাখেন, আপনি জাস্ট বলবেন কি যেগুলো অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে ইউজ করেছি সেগুলো প্রোফাইলাক্সিসে ইউজ করা হয়ে থাকে, সাথে লাভা অ্যান্ড জেন্টিন ডেরিভেটিভ যুক্ত হয়। অত ইম্পর্টেন্ট না, চাইলে একবার দেখে নিতে পারেন, যাদের ফ্যাকাল্টি চেক লিস্টে থাকবে। আচ্ছা, আমরা এখন করব অ্যান্টিহিস্টামিন, এটা কোন একটা ফ্যাকাল্টির চেক লিস্টে আছে। তো সেক্ষেত্রে আপনি দেখেন অ্যান্টিহিস্টামিন কারা ফার্স্ট জেনারেশন কারা সেকেন্ড জেনারেশন, এর জন্য আমি পড়ি, এটা আমার পড়ানোর কিছু নাই। ফার্স্ট জেনারেশন যেটা আছে সেটা অ্যাকচুয়ালি সিডেটিভ, আর সেকেন্ড জেনারেশন আছে সেটা হচ্ছে নন সিডেটিভ। যেকোনো একটা পড়বেন, যেহেতু সেকেন্ড জেনারেশন আমরা বেশি পরিচিত, ফেক্সু, লোরা, ডেসলোরা, সেট্রিজিন, ইভাস্টিন, রুকাটিডিন, এই নামগুলো আমরা জানি, এগুলো সব সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন এবং এরা নন সিডেটিভ, এরা ব্লাড ব্রেন ক্রস করে না, যেকোনো একটা নাম পড়লেই হয়ে যায়। এরপরে অ্যান্টিটিভি পড়বো। এখান থেকে কি পড়বো? অ্যান্টিটিভি কমন কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। তো এখানে পড়ার আগে দেখেন মোস্ট সিলেক্টিভ এন্ড ইফেক্টিভ অ্যান্টিটিভি ড্রাগের নাম হচ্ছে আইসোনিয়াজাইড, আর একটা নাম হচ্ছে আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রোলাইজ।
আমাদের কমন অ্যাডভার্স ইফেক্টে এইটা থেকে মূলত পরীক্ষায় আসে। আপনি যদি পারেন শুধুমাত্র এইটা আপনাদের 3 স্টার একটা টপিক, যে হাইপার সেনসিটিভিটি করে কোন অ্যান্টিটিভি ড্রাগ, বলবেন সবাই করে এক্সেপ্ট পাইরাজিনামাইড। এক্সেপ্ট কি বলেন তো? পাইরাজিনামাইড। অর্থাৎ পাইরাজিনামাইডই করে না, বাকি সবাই হাইপার সেনসিটিভিটি করে। হেপাটোটক্সিসিটি করে কারা? অ্যান্টিটিভির ভিতরে আপনি বলবেন পিল, পাইরাজিনামাইড, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন। বাট সিঙ্গেল বেস যদি বলা হয় মোস্টলি হেপাটোটক্সিক ড্রাগ কোনটা? অ্যানসার পাইরাজিনামাইড। এরপর আসলে অপটিক নিউরাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, দুইটার ক্ষেত্রেই আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন। এমসিকিউ। বাট পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে সিঙ্গেল বেস অ্যানসার যদি বলে থাকি সেটা হচ্ছে আইসোনিয়াজাইড। অপটিক নিউরাইটিসের ক্ষেত্রে সিঙ্গেল বেস অ্যানসার যদি আমি বলে থাকি সেটা হচ্ছে রিফাম্পিসিন। অটোটক্সিসিটি করে থাকে স্টেপ্টোমাইসিন। অনেকবার কোশ্চেন একটাই আসছে যে মোস্টলি হেপাটোটক্সিক অ্যান্টিটিভি ড্রাগ, সেটা হচ্ছে পাইরাজিনামাইড। এখানে একটা কথা লিখে রাখবেন, যত অ্যান্টিটিভি ড্রাগ রয়েছে সবগুলো ব্যাকটেরিওসিডাল এক্সেপ্ট ইথামবিউটল। এই ইথামবিউটল যেটা আছে সেটা কিন্তু ব্যাকটেরিওস্ট্যাটিক হিসেবে কাজ করে থাকে। কোনটা ব্যাকটেরিওস্ট্যাটিক? ইথামবিউটল। আমাদের নেক্সট টপিক যেটা আছে এন্ডোক্রাইন ফার্মাকোলজি। এগুলো কম গুরুত্বপূর্ণ, অত ডিটেইলস আমাদের পড়তে হয় না। এই এন্ডোক্রাইন ফার্মাকোলজি তিনটা পার্টে একটু দেখে যাই। প্রথম কথা হচ্ছে যে ডায়াবেটিস থেকে আমরা অ্যাডভার্স ইফেক্ট অফ ইনসুলিন পড়ব, এবং ইনসুলিনের একটা সাইড ইফেক্ট হাইপোগ্লাইসেমিয়া, এটা হচ্ছে মোস্ট কমন সাইড ইফেক্ট। তাহলে মোস্ট কমন সিঙ্গেল বেস যদি বলা হয় তাহলে সেটা হাইপোগ্লাইসেমিয়া। ইনসুলিন ওয়েট গেইন করে থাকে, লাইপোডিস্ট্রফি করে থাকে, লোকাল অ্যালার্জি করে, ইনসুলিন পেরিফেরাল ইডিমা করতে পারে। এই পাঁচটা পয়েন্ট আপনাকে জানতে হবে। এন্ড দেন এই জায়গাতে অনেক কিছু লেখা আছে, মানে কেউ যদি মনে করেন কে ওয়েট গেইন করে, কে ওয়েট নিউট্রাল করে, এরপরে যদি আপনাকে বলা হয় কে হাইপোগ্লাইসেমিয়া করে থাকে, কে ইউগ্লাইসেমিয়া করে থাকে, এগুলো ভাই আমার মনে থাকে না। আপনি কি শর্টকাট কিছু পড়াবেন? আমি বলবো যে আপনাদের জন্য একটা টেকনিক বলে দিচ্ছি, যদি পারেন এগুলো একটু দেখে নিতে পারেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা মানে পরবর্তীতে আপনার কাজে লাগবে। আমরা এখন থেকে এখানে এই জায়গাতে যখন এস দেখবো তখন বলবো এস মানে সালফোনাইল এস। আপনাদের ওই বইয়ে দেখবেন সালফোনাইল এস। এগুলো আপনাদের বই কত নম্বর পেজে আছে সেটা একটু মার্ক করে নেন। ওরাল কিছু অ্যান্টিডায়াবেটিক এজেন্টের নাম দেওয়া আছে 132 পেজে। তো সেখানে এস মানে কি বলছি? সালফোনাইল এস, যার ভিতরে আপনারা গ্লিবেনক্লামাইড, গ্লিকাজাইড এই নামগুলো জানে আসছেন। এস মানে আরেকটা নাম করবো, সেটা হচ্ছে ম্যাগলিটিনাইট। এটা কেন বললাম? আপনাকে যদি বলা হয় ওয়েট গেইন করে কারা, আপনি বলবেন বসে থাকে ওয়েট গেইন হয়ে থাকে। বসে থাকা ইংলিশ হচ্ছে সিট, তার মানে সিট দিয়ে যেগুলো আছে তারা ওয়েট গেইন করে। অর্থাৎ এস মানে সালফোনাইল এস এন্ড ম্যাগলিটিনাইট, আই মানে ইনসুলিন, টি মানে থায়াজোলিন ডায়োডিন। এই যে সালফোনাইল এস, ইনসুলিন, থায়াজোলিন ডায়োডিন এন্ড ম্যাগলিটিনাইট এগুলো ওয়েট গেইন করে থাকে। ওয়েট নিউট্রাল করবে কারা বলেন তো দেখি? তখন আপনি বলবেন এই পৃথিবীতে নিউট্রাল হচ্ছে ম্যাট, যারা পাগল। অর্থাৎ ম্যাটফর্মিন, অ্যাটারবোজ, ডিপিপি4 এগুলো ওয়েট নিউট্রাল করে। এই দুইটা ছাড়া বাকি যা আছে সব ওয়েট লস করে। এখন আসেন, আপনি বলতে পারেন ভাই হাইপোগ্লাইসেমিয়া করে থাকে কারা? তখন আপনি বলবেন রাস্তার উপরে দেখবেন ট্রাফিকরা এসআইরা দাঁড়ায় থাকে, থাকতে থাকতে একটা সময় গ্লুকোজ কমে যায়। সুতরাং এসআই দিয়ে মনে রাখবো তারা হাইপোগ্লাইসেমিয়া করে। এস মানে কি? সালফোনাইল এস এন্ড ম্যাগলিটিনাইট, আই মানে ইনসুলিন। তাহলে সালফোনাইল এস, ম্যাগলিটিনাইট, ইনসুলিন আর হাইপোগ্লাইসেমিয়া করে, বাকি সবগুলো ইউগ্লাইসেমিয়া। এখন মেটফর্মিন আসছে, এটা কি হাইপোগ্লাইসেমিয়া করবে? না, মেটফর্মিন হচ্ছে কি বলবে? এটা ছাড়া বাকি সব ইউগ্লাইসেমিয়া করবে। মেটফর্মিন কি করতে ওয়েটটাকে নিউট্রাল করতে পারে। ইনসুলিন কি করবে? আই মানে ইনসুলিন, সুতরাং ওয়েট গেইন করবে। আই মানে ইনসুলিন, এটা হাইপোগ্লাইসেমিয়া করবে। এটা একটা বেসিক্যালি আপনার থিংকিং বলে দিলাম। এটা একটা নাম করতে পারেন র‍্যাপিড অ্যাক্টিং ইনসুলিন লিসপ্রো, অ্যাসপার্ট। আর লং অ্যাক্টিং এর ভিতরে হচ্ছে ইনসুলিন গ্লার্জিন, ডিটামিন। এরপরে আপনাদের বক্স দেওয়া আছে 132 পেজে। এখানে সালফোনা ইউএস যেটা দেওয়া আছে সেখানে একটা কথা লিখে রাখতে পারেন যে নামটার কি নাম? গ্লিকাজাইড, GLICAZID, গ্লিকাজাইড। এটা একটা ইউনিক ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যান্টিপ্লাটলেট এন্ড অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিপ্লাটলেট প্রপার্টি এটা কি দিয়ে? গ্লিকাজাইড দিয়ে থাকে। আর এই সালফোনা ইউএসের কিছু সাইড ইফেক্ট দেখেন বক্সের ভিতরে লেখা আছে, এরা হচ্ছে সালফোনা ইউএস না, বাইগুয়ানাইট আর মেটফর্মিনের সাইড ইফেক্ট পড়ে নেবেন এখান থেকে। বাইগুয়ানাইট, মেটফর্মিনের সাইড ইফেক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস করে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প করতে পারে। এছাড়া ভিটামিন বি ডেফিসিয়েন্সি করতে পারে। তাহলে ভিটামিন বি ডেফিসিয়েন্সি, ল্যাকটিক অ্যাসিডোসিস, অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং এগুলো বাইগুয়ানাইট, মেটফর্মিনের সাইড ইফেক্ট। গ্লিকাজাইডের একটা ইউনিক ফাংশন হচ্ছে তার অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিপ্লাটলেট ইফেক্ট রয়েছে। মোটামুটি এটুকু জানবো। তারপরে যেটা দেওয়া আছে দেখেন বাইগুয়ানাইট আর মেটফর্মিন, এই সাইড ইফেক্ট তো পড়বই। এর কিছু মেকানিজম আছে, এগুলো আপনাদের আসে না। শুধু একটা কথা বলবো, এটাও আসে কজ অফ ল্যাকটিক অ্যাসিডোসিস, বাট সেটা রেসিডেন্সির জন্য, পার্ট 1 আসে না। আপনাদের এটা জানতে হবে সেফ অ্যান্টিডায়াবেটিক এজেন্টের নাম কি? ইনসুলিন। প্রেগন্যান্সিতে সিঙ্গেল স্ট্যান্সার যদি বলা হয় সেফ অ্যান্টিডায়াবেটিক এজেন্ট নাম কি হবে? ইনসুলিন। এছাড়াও বাকিগুলো আছে গ্লিবেনক্লামাইড, মেটফর্মিন, যেটা আমি মনে রাখতে পারি IgM, প্রাইমারি ইমিউন রেসপন্স। এটা মনে রাখার জন্য লাগে আমি বলতে পারি ইনসুলিন, গ্লিবেনক্লামাইড, মেটফর্মিন। এই তিনটা হচ্ছে প্রেগন্যান্সিতে সেফ অ্যান্টিডায়াবেটিক, বাট সিঙ্গেল স্ট্যান্সার যদি বলা হয় সেটা হচ্ছে ইনসুলিন। তাহলে এখানে ইনসুলিনের অ্যাডভার্স ইফেক্ট, মেটফর্মিনের অ্যাডভার্স ইফেক্ট, প্রেগন্যান্সিতে সেফ অ্যান্টিডায়াবেটিক এজেন্টের নাম হচ্ছে ইনসুলিন। মোটামুটি এগুলো পড়লেই হয়ে থাকে। থাইরয়েড ফার্মাকোলজিতে আসি। থাইরয়েড ফার্মাকোলজি থেকে এই যে অ্যান্টি থাইরয়েড ড্রাগের নামগুলো পড়তে পারি, যেমন এখান থেকে প্রোপাইল থাইরয়েড, কার্বিমাজলের নাম জানেন, কিছু থাইরয়েড টিস্যুটাকে ডিস্ট্রয় করতে থাকে আয়োডিন 131 এটার নাম জানতে পারেন। এরপরে আপনাকে যদি বলা হয় অ্যান্টি থাইরয়েড ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট, কার্বিমাজল এবং প্রোপাইল থাইরয়েড, তো আপনার একটা কোশ্চেন অ্যানসার মনে রাখতে হবে। আপনি কি কোনো ট্রাইমেস্টার হিসেবে বলেন নাই, যদি বলে ওভারঅল প্রেগন্যান্সিতে সেফ অ্যান্টি থাইরয়েড ড্রাগের নাম কি? আপনি বলেন প্রোপাইল থাইরয়েড। যদিও অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, আপনাকে যদি বলে সেফ সেটা প্রোপাইল থাইরয়েড, আর যদি টেরাটোজেনিক বলে থাকে সেটা কার্বিমাজল। ট্রাইমেস্টার আমাদের জানার দরকার নেই, ট্রাইমেস্টার অনুযায়ী একটু ভিন্নতা আছে। আচ্ছা, তার মানে আমি বলতে পারি যদি প্রেগন্যান্সি সেফ হয়ে থাকে, টেরাটোজেনিসিটি করে কার্বিমাজল, যেহেতু দুটোই অ্যান্টি থাইরয়েড ড্রাগ, তাহলে দুজনেরই একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, আরেকটা কাজ করে কার্বিমাজল, সেটা অ্যাপ্লাস্টিক কিউটিস। তাহলে কার্বিমাজল মানে অ্যাপ্লাস্টিক কিউটিস, টেরাটোজেনিসিটি। আর এখানে দেখেন অ্যাগ্রানুলোসাইটোসিস, স্কিন র্যাশ, হাইপোথাইরয়েডিজম, এই তিনটা জিনিস দুই ক্ষেত্রেই কমন। এটা পড়তে কি বেশিক্ষণ লাগবে? আমি বলবো স্কিন র্যাশ, অ্যাগ্রানুলোসাইটোসিস, হাইপোথাইরয়েডিজম দুই ক্ষেত্রেই কমন, বাট অ্যাপ্লাস্টিক কিউটিস এন্ড টেরাটোজেনিসিটি এটা কার জন্য যায়? কার্বিমাজলের জন্য। শেষ। আমরা বিটা ব্লকার ইন হাইপারথাইরয়েডিজম ইউজ করে থাকি, তার যে ফিচারগুলো আছে সেটা সিম্পটমগুলোকে কমানোর জন্য। এটা শুধুমাত্র একটু পড়ে নিতে পারি যে বিটা ব্লকার ইন হাইপারথাইরয়েডিজম, টাকিকার্ডিয়া, ডিসআইথমিয়া, ট্রেমর এগুলোকে আমরা কিসের জন্য ইউজ করে থাকি? এগুলোকে রিডিউস করার জন্য ইউজ করে থাকি। শেষ। সাথে যারা স্পেশালি ওই যে সার্জারিতে থাকেন তাদের জন্য একটু দরকার হয় যেটা, যে আফটার থাইরয়েডক্টমি আমরা দেখা গেছে যে আয়োডিন 131 ইউজ করে থাকি। কারণ কি? ওই যে ওখানে একটা কথা লেখা ছিল যে এরা রেসিডুয়াল থাইরয়েড টিস্যুটাকে ডিস্ট্রয় করতে পারে, যাতে করে অ্যাডভান্স মেটাস্টেটিক কার্সিনোমা সেটাকে প্রিভেন্ট করতে পারে। তাহলে ওই যে আফটার থাইরয়েডক্টমি আয়োডিন 131 মানে 131 এটা কেন দেওয়া হয়? কারণ তারা রেসিডুয়াল থাইরয়েড টিস্যুটাকে ডিস্ট্রয় করে অ্যাডভান্স মেটাস্টেটিক কার্সিনোমা যেটা আছে সেটাকে প্রিভেন্ট করতে পারে। অ্যাডভার্স ইফেক্ট পসিবল, এগুলো গাইনির পড়া, কিন্তু আপনারা এন্ডোক্রাইন ফার্মাকোলজি থেকে যদি কিছু পড়েন সেটা হচ্ছে ওসিপির অ্যাডভার্স ইফেক্ট করতে পারে। আর ওসিপির অ্যাডভার্স ইফেক্ট আপনি পড়বেন, কিন্তু আমি দুটো কথা বলবো। ওসিপি দুটো ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, সেটা হচ্ছে বি এন্ড সি, ব্রেস্ট এন্ড সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আর এন্ডোমেট্রিয়াল এন্ড ওভারিয়ান ক্যান্সার যেটা হচ্ছে এই ক্যান্সারের ঝুঁকি কমায় দেয়। তাহলে ব্রেস্ট এন্ড সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, এন্ডোমেট্রিয়াল এন্ড ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি কমায় দেয়। বাকি সাইড ইফেক্ট আপনারা নিজেরা পড়ে নেবেন। এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে এগবলিক, টোকোলাইটিক আর হচ্ছে এগবলিকের নাম কিছু করে নিতে পারেন, জাস্ট নাম। অক্সিটোক্সিন যেটা হচ্ছে অ্যারগুমেন্টিন, এগুলো যে এগবলিক এটা আপনি জানেন, ম্যাক্সাব যেটা টোকোলাইটিক, এই নামটা আপনাকে জানতে হবে। এখন আসেন, আমি ডায়াবেটিক পড়েছি, ইনফিনিটি আরেকটা ইনফিনিটি টপিক হচ্ছে অ্যান্টিবায়োটিক। ডার্মাটোলজি ডিপার্টমেন্টের জন্য আরো বেশি ইনফিনিটি। এখন আসি আমরা কি পড়বো। এটা শর্টকাট কথা, 100% একটা কোশ্চেন, মেকানিজম অফ অ্যান্টিবায়োটিক কি পড়বো আসেন। মাইক্রোবায়োলজি পড়ে আসছেন, আমি কিছু সহজ ইজি টেকনিক বলবো যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা কিনা সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করে কাজ করে। এটা মনে রাখবো কিভাবে? আমার সাথে পড়েন পিসিবি, এনসিবি।
পেনিসিলিন, সেফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন। এন মানে যাদের নামের শেষে যত নেম রিলেটেড ড্রাগ রয়েছে, অ্যাস্ট্রিওনেম, ইমিপিনেম, এই নেম রিলেটেড ড্রাগ। আর সি মানে সাইক্লোস্পোরিন, বি মানে বেসিট্রেসিন। তাহলে যদি কোশ্চেন করা হয় সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করে কাজ করে পেনিসিলিন, সেফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন, বি মানে বেসিট্রেসিন, সি মানে সাইক্লোস্পোরিন, আর এন মানে যত নেম রিলেটেড ড্রাগ শেষে রয়েছে। এটা হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করে কাজ করে। এরপর আসেন কিছু আছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। এর মধ্যে জানি আমরা কিছু 30S, কিছু আছে 50S রাইবোজোমাল সাবইউনিট। তো 30S মনে রাখার জন্য একটা শর্টকাট কোশ্চেন হচ্ছে আপনি বলবেন 30 না 30টা। কয়টা? 30টা। অর্থাৎ টেট্রাসাইক্লিন অ্যামাইনো গ্লাইকোসাইড। এগুলো 30S কে ইনহিবিট করে কাজ করে। এরপর যদি বলি 50S, আপনি বলবেন CML মানে কি? ক্লিন্ডামাইসিন, ক্লোরামফেনিকল, এম ফর ম্যাক্রোলিড, এল ফর লিনাজোলাইড। তার মানে ক্লিন্ডামাইসিন, ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিড, লিনাজোলাইড এগুলো হচ্ছে আপনার 50S রাইবোজোমাল সাবইউনিটকে ইনহিবিট করে কাজ করে। 30S মানে 30টা টেট্রাসাইক্লিন অ্যামাইনো গ্লাইকোসাইড। আর এখানে একটা কথা আছে, অল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যারা আছে তারা সবাই ব্যাকটেরিওস্ট্যাটিক। কারণ প্রোটিনকে যদি আমি ইনহিবিট করে দিই তাহলে ব্যাকটেরিয়ার গ্রোথ হবে না। এজন্য অল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর অ্যাক্ট অ্যাজ এ ব্যাকটেরিওস্ট্যাটিক এক্সেপ্ট অ্যামাইনো গ্লাইকোসাইড। কারণ এই অ্যামাইনো গ্লাইকোসাইড এটা ব্যাকটেরিওস্ট্যাটিক না, এটা ব্যাকটেরিওসিডিক। এটা একটা কোশ্চেন আসতে পারে। অল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর আর ব্যাকটেরিওস্ট্যাটিক এক্সেপ্ট অ্যামাইনো গ্লাইকোসাইড, যেটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর হওয়া সত্ত্বেও ব্যাকটেরিওসিডিক। আচ্ছা, এরপর আসেন নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করে কাজ করে কারা? আপনি এটা সুন্দরভাবে বলবেন যে আমি এবিসি পড়ার সময় পড়ে আসছিলাম QRST প্লাস ম্যাক্রো। এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করে। কিউ মানে কুইনোলন, লাইক সিপ্রোপ্রসেসিন, আর মানে রিফাম্পিসিন, এস মানে সালফোনামাইড, টি মানে ট্রাইমেথোপেন। তাহলে কুইনোলন, রিফাম্পিসিন, সালফোনামাইড, ট্রাইমেথোপেন সব নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করে কাজ করে। নিউক্লিক অ্যাসিডের পার্ট একটা হচ্ছে আরএনএ। এই রিফাম্পিসিন আরএনএ সিনথেসিস ইনহিবিট করে কাজ করে। লাস্টে একটা লেস করে দিছি না ম্যাক্রো, আপনি বলেন ম্যাট্রোনিডাজল, এটা ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে কাজ করে। QRST, কুইনোলন, রিফাম্পিসিন, সালফোনামাইড, ট্রাইমেথোপেন এগুলো নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করে কাজ করে। যদি আরো স্পেসিফিক ভাবে বলি রিফাম্পিসিন কাকে বলেন, আর ফর রিফাম্পিসিন, আর ফর আরএনএ সিনথেসিস ইনহিবিট করে। ম্যাট্রোনিডাজল কাকে? ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে কাজ করে। মনে রাখবো কিভাবে? QRST প্লাস ম্যাক্রো। আর সেল মেমব্রেনকে অল্টার করে কাজ করে কারা যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন অ্যান্টিফাঙ্গাল, লাইক যত অ্যাজোল গ্রুপের ড্রাগ, পলিমিক্সিন, ডেপ্রোমাইসিন, নিস্টাটিন এগুলো। আমার সাথে সাথে বলেন সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করে কাজ করে কারা? PCB, NCB। 30S কারা? 30টা। 50S কারা? CML। নিউক্লিক অ্যাসিড কারা? QRST প্লাস ম্যাক্রো। সেল মেমব্রেন অল্টার করে কারা কাজ করে? অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। এই তো পড়া শেষ। নিচে একটা কোশ্চেন আসে, কারা ব্যাকটেরিওসিড, কারা ব্যাকটেরিওস্ট্যাটিক? আপনি সুন্দর করে স্ট্যাটিক করবেন, বলবেন অল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর আর ব্যাকটেরিওস্ট্যাটিক এক্সেপ্ট একটা নাম আছে অ্যামাইনো গ্লাইকোসাইড, সেটা ব্যাকটেরিওসিড। সাথে দুটো নাম এক্সট্রা আছে, সালফোনামাইড এন্ড ট্রাইমেথোপেন, এগুলো ব্যাকটেরিওস্ট্যাটিক। কিন্তু এই দুটো মিলে যে কোট্রাইমক্সাসল হয় সেটা আবার ব্যাকটেরিওসিড। আরেকটা কথা বলে আসছি আপনাকে, অল অ্যান্টিটিবি আর ব্যাকটেরিওসিড, কিন্তু ইথামবিউটল যেটা রয়েছে সে আবার ব্যাকটেরিওস্ট্যাটিক। তাহলে এই পাশে লিখে রাখবেন ইথামবিউটল অলসো ব্যাকটেরিওস্ট্যাটিক। নেক্সট কোশ্চেন, মেকানিজম অফ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এটা মাইক্রোতে থাকে। তো আপনি জাস্ট একটা কথা বলবেন যে এরা অন্যতম একটা পার্ট হচ্ছে এনজাইম প্রোডাকশন করার মাধ্যমে ড্রাগ রেজিস্ট্যান্স দিতে পারে, যেমন বিটা ল্যাকটামেজ প্রোডাকশন করার মাধ্যমে স্টেফিলোকোকাস অরিয়াস ড্রাগ রেজিস্ট্যান্স করতে পারে। এরপরে যেই জায়গাতে 30S 50S এর উপর কাজ করেছিল সেই জায়গাগুলো যদি মিউটেশন হয়ে যায়, লাইক অল্টারেশন অফ দ্য রিসেপ্টর বাইন্ডিং সাইট, মিউটেশন অফ দ্য 30S 50S, তাহলেও রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। বাকি দুটো কেমন? যে আপনি সেলের ভিতরে আপটেক কমাই দিবেন, সেল থেকে বার করে দিবেন বেশি বেশি করে, অর্থাৎ ডিক্রিজ পারমিবিলিটি অফ আপটেক আর ইফ্লাক্স অফ দ্য ড্রাগ যদি বেশি বেশি করে করি তখন রেজিস্ট্যান্স হবে। এই হেডিংগুলো করবেন যে পারমিবিলিটি বা আপটেকটাকে কমাই দিয়েও রেজিস্ট্যান্স হতে পারে, ইফ্লাক্স ড্রাগে বাড়ানোর মাধ্যমে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। সুপার ইনফেকশন কজিং অ্যান্টিবায়োটিক যদি কিছু না পারেন, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সাসিলিন, টেট্রাসাইক্লিন, তিনটা নাম মনে রাখতে পারেন যে এই সমস্ত ড্রাগ সুপার ইনফেকশন করতে পারে। মানে লম্বা সময় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করলে তারা নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরাটাকে ডিস্ট্রয় করে সেই জায়গাতে আবার অর্গানিজমগুলোকে গ্রোথ করা শুরু করে দেয়। এত জানার দরকার নেই। আপনার এখান থেকে যদি পড়ার কথা বলি, মেকানিজম অফ অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিওস্ট্যাটিক কারা, সিরিয়াল কারা। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেটা আছে সেটা শুধুমাত্র মাইক্রোবায়োলজিতে পড়া হয়ে থাকে, এখানে চাইলে নামগুলো করতে পারে। এরপর আসেন পেনিসিলিন। এই জায়গাতে কিছু জিনিস দরকার আছে। পেনিসিলিন একটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। আপনাকে যদি আমি কোশ্চেন করি, আচ্ছা বলুন তো বিটা ল্যাকটাম কারা কারা আছে অ্যান্টিবায়োটিক? আপনি প্রথম বলবেন পেনিসিলিন, সেফালোস্পোরিন, এরপর বলবেন কার্বিপিনাম, আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে মনোব্যাকটাম। এখন বলেন পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বিপিনাম। কার্বিপিনাম মানে হচ্ছে মিলপিনাম, ইমিপিনাম, আরেকটা হচ্ছে মনোব্যাকটাম। তাহলে পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বিপিনাম, মনোব্যাকটাম সবাই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। শেষ। পেনিসিলিনের মধ্যে একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম, একটা ব্রড স্পেকট্রাম। আমরা এটা বুঝি কি জানেন, ন্যারো স্পেকট্রাম মানে যারা কিনা গ্রাম পজিটিভ, অনলি গ্রাম পজিটিভ এগেইনস্টে তারা কাজ করে থাকে। এর কারণ কি? যদি পরীক্ষায় আসবে না, বাট কনসেপ্ট ক্লিয়ার করে দেখেন। ন্যারো স্পেকট্রাম এর স্ট্রাকচারে এরকম একটা আর হ্যান্ড থাকে। এই আর হ্যান্ড থাকার কারণে তার একটা বাল্কি সাইজ হয়। এত বড় বাল্কি সাইজে সে শুধুমাত্র গ্রাম পজিটিভ এগেইনস্টে কাজ করতে পারে। এই জন্য সেটা অনলি ইফেক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই আর হ্যান্ড থাকার একটা সুবিধা আছে, সেটা কি জানেন? এই যে বিটা ল্যাকটামেজ এনজাইম সেটা তাকে কিছু করতে পারে না, এত বড় বাল্কি সাইজ আর হ্যান্ড থাকার কারণে। এই জন্য যারা ন্যারো স্পেকট্রাম তারা অনলি ইফেক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে তার বিটা ল্যাকটামেজ এনজাইম দ্বারা নষ্ট হয় না, এদেরকে বলা হচ্ছে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট। কিন্তু যারা ব্রড স্পেকট্রাম তাদের এরকম কোনো আর হ্যান্ড থাকে না, তারা বোধ গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটা এগেইনস্টে ইফেক্টিভ, কিন্তু ব্রড স্পেকট্রামের সমস্যা হচ্ছে তারা বিটা ল্যাকটামেজ এনজাইম দ্বারা অনেক বেশি সেনসিটিভ। ওই বিটা ল্যাকটামেজ এনজাইম ব্রড স্পেকট্রামকে নষ্ট করতে পারে। এজন্য ব্রড স্পেকট্রাম বোধ গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কভারেজ দিলেও বিটা ল্যাকটামেজ দ্বারা নষ্ট হয়, যেহেতু অনেক সময় বিটা ল্যাকটামেজ ইনহিবিটর হিসেবে আমরা ক্লাভুলিনিক অ্যাসিড, সালভেক্টাম, টাজোভেক্টাম এগুলো করে দিয়ে থাকি। বুঝতে পেরেছেন? এখন আসেন এখানে আমি পড়বো কি? এখান থেকে আমার পড়তে হবে ন্যারো স্পেকট্রামের একটা নাম হচ্ছে পেনিসিলিন জি, যেটা বলা হয় বেনজাইল পেনিসিলিন। ব্রড স্পেকট্রামের মধ্যে থেকে অ্যান্টি সিউডোমোনাল, আপনাকে কোশ্চেন করতে পারে সিউডোমোনাসের কোনো একটা অর্গানিজম দিয়ে বলতে পারে যে অ্যান্টি সিউডোমোনাল অ্যান্টিবায়োটিক কারা, এবং অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক হচ্ছে এগুলো। আমি মনে রাখতাম পাইপা, টাইকা, অ্যাজো, মেজো। দেখেন কিছু নাম দেওয়া আছে, পাইপারসিলিন, টাইকাসিলিন, অ্যাজলোসিলিন, ম্যাজলোসিলিন। এত মনে থাকে না তো, পাইপা, টাইকা, অ্যাজো, মেজো এভাবে মনে রাখতে পারেন। ঠিক আছে? আর যা শুদ্ধ থাকে সে শুদ্ধভাবে উচ্চারণ করবেন। আপনার এখানকার পড়া কি? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের নাম চারটা, অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন গ্রুপের ড্রাগের নাম কি শুধু এতটুকু পড়বেন, আর বিটা ল্যাকটামেজ ইনহিবিটরের নাম কি আছে যেটা আমি অলরেডি বলেছি। আচ্ছা, এরপরে আমরা যাবো হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ। এই সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন নামগুলো ওইভাবে মুখস্থ আসে না, কমনলি আপনারা যা জানেন তাই পড়তে পারেন। তবে ওই নামগুলো অ্যাকচুয়ালি রেসিডেন্সিতে আসে, পার্টনারভাবে আসে না। তো এখানে দুটো জিনিস পড়তে হবে। এই যে অ্যান্টি সিউডোমোনাল ড্রাগের নাম কি আছে? আপনার কাছে অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন গ্রুপের ড্রাগ তো আগে পড়ে আসছি, কিন্তু অ্যান্টি সিউডোমোনাল সেফালোস্পোরিনের নাম আছে থার্ড জেনারেশন এন্ড ফোর্থ জেনারেশন, যেমন সেফিপাইম আছে। এই সেফিপাইম, সেপ্টাজিডিম এগুলো কিন্তু অ্যান্টি সিউডোমোনাল। কোন গ্রুপের ড্রাগ? সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ। যদি কোশ্চেন করে অ্যান্টি সিউডোমোনাল কারা, এগুলো নিচেরটা সবই হবে। ইভেন দেখেন জেন্টামাইসিন, এগুলো সবাই হচ্ছে অ্যান্টি সিউডোমোনাল। যদি স্পেসিফিক বলে যে অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন গ্রুপের ড্রাগ তখন পড়েটা, কিন্তু এইভাবে আসে না। ডিরেক্টলি বলে অ্যান্টি সিউডোমোনাল কারা, এই পুরো বক্সটা আপনাকে জানতে হবে। নেক্সট আসেন মেডিসিন রেজিস্ট্যান্স যেটা রয়েছে এমআরএসএ, সেটা এগেইনস্টে যে সমস্ত অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ, এর মধ্যে আপনি দুটো নাম অনেক আগে থেকে জানেন, সেটা হচ্ছে আরলিন অর লিনাজোলাইড, আর একটা হচ্ছে ভ্যানকোমাইসিন। এর বাইরে মনে রাখবেন ডেপ্টোমাইসিন, রিফাম্পিসিন, কট্রিমাজল, ক্লিন্ডামাইসিন এগুলো কিন্তু এমআরএসএ এগেইনস্টে ভালোভাবে কাজ করে। শুনেন একটা নোট আমি এক্সট্রা করে দিব। ওভারঅল আপনার ক্লিনিশিয়ান হিসেবে পরবর্তীতে লাগে বিসিপিএস এর রিসেন্ট কোশ্চেন আসছে, এতটুকু নোট করবেন এক্সক্লুশন মেথডে। আপনাকে যদি কোশ্চেন করে আচ্ছা বলতো গ্রাম নেগেটিভ কভারেজ দেয় কারা, তখন আপনি অ্যাটলিস্ট এটুকু বলবেন পেনিসিলিনের মধ্যে অ্যাম্পিসিলিনটা গ্রাম নেগেটিভ কভারেজ দেয়। আবার থার্ড এন্ড ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন আছে, এটা গ্রাম নেগেটিভ কভারেজ দেয়।
কিন্তু আপনাকে যদি বলা হয় তখন গ্রাম পজিটিভ করা, অ্যাটলিস্ট এখান থেকে প্রথম কাজ হবে ম্যাক্রোলিড বাদ, এটা গ্রাম নেগেটিভ দেয় না, এটা গ্রাম পজিটিভ কভারেজ দেয়। ঠিক আছে, আবার ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশন এটা গ্রাম পজিটিভ কভারেজ দেয়। পেনিসিলিনের ভিতর ওই যে বেনজাইল পেনিসিলিন আবার ফ্লুক্লক্সের নাম শুনে আসছেন, সেই ফ্লুক্লক্সাসিলিন এগুলো গ্রাম পজিটিভ কভারেজ দেয়। তাহলে ফ্লুক্লক্স বলেন, ফার্স্ট সেকেন্ড সেফালোস্পোরিন বলেন, ইভেন ম্যাক্রোলিড বলেন, গ্রাম পজিটিভ। এইগুলো যদি গ্রাম নেগেটিভ থাকে আগে অপশন বাদ দিবেন। ঠিক আছে, এই কয়েকটা নাম জানলে আপনি অপশন এক্সক্লুড করতে পারেন। আদারওয়াইজ এখানে অনেকেই আছে যারা দুই জায়গায় কভারেজ দেয়, কারণ এটা রিসেন্টলি কোশ্চেন আসে গ্রাম নেগেটিভ কভারেজ দেয় এমন কিছু অ্যান্টিবায়োটিকের নাম বলেন। তো আপনারা এটাও কিন্তু জানেন যে আপনারা ওয়ার্ড ইউজ করেন সেপ্টাইজোন, জেন্টামাইসিন, সিপ্রোফ্লক্সিন, কিন্তু গ্রাম নেগেটিভ কভারেজ দেয়। এখন ম্যাক্রোলিড জাস্ট তিন চারটা নাম আছে, একবার লিঙ্ক দিতে পারেন। গ্লাইথ্রো, অ্যাজিথ্রো, রক্সিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন সবই হচ্ছে ম্যাক্রোলিড। টেট্রাসাইক্লিনের মধ্যে থেকে আপনি জাস্ট মনে রাখবেন ড্রাগ অফ ফার্স্ট ইন কেস অফ এটিপিক্যাল মাইক্রো অর্গানিজম। এরা 8 বছরের নিচে প্রেগন্যান্সি এগুলোতে দেওয়া যায় না, কারণ 8 বছরের নিচে দিলে ডেন্টাল অ্যানিমাল হাইপোপ্লাসিয়া করে। অ্যামাইনো গ্লাইকোসাইড সম্পর্কে একটা কথা মনে রাখবেন, এরা অটো নেফ্রন নিউরো দুটো টক্সিসিটি করতে পারে, তিনটাই করে। ইভেন এরা রিভার্সিবল ইরিভার্সিবল দুই ধরনেরই অটো টক্সিসিটি করতে পারে, কারণ রিভার্সিবল ড্যামেজ করলে রিভার্সিবল আর কপিয়ার ড্যামেজ করলে ইরিভার্সিবল। অ্যামাইনো গ্লাইকোসাইড আপনি জানেন এটা লো থেরাপিউটিক ইনডেক্স, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, আর প্রোটিন সিনথেসিস ইনহিবিটর হওয়া সত্ত্বেও সেটা ব্যাকটেরিয়াসিড। ক্লোরামফেনিকের একটা সাইড ইফেক্ট হচ্ছে তার গ্রে বেবি সিনড্রোম করে, এগুলো এত কিছু লাগে না, আপনাদের পরীক্ষায় আসবেও না এত কিছু। আমরা এখানে দেখেন কুইনোলন গ্রুপের ড্রাগ যারা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করে কাজ করে, এখান থেকে আপনি অ্যাটলিস্ট দেখেন সেকেন্ড জেনারেশন কুইনোলন গ্রুপের ড্রাগের নাম হচ্ছে সিপ্রো। থার্ড এন্ড ফোর্থ কুইনোলন গ্রুপের ড্রাগ এদেরকে বলা হচ্ছে রেসপিরেটরি কুইনোলন, মানে এরা রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে ভালো কাজ করে। আপনি কয়েকটা নাম জানবেন, লিভোফ্লক্সাসিন, লমিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এই যে থার্ড এন্ড ফোর্থ জেনারেশন এদেরকে রেসপিরেটরি কুইনোলন বলা হয়। ঠিক আছে, আর এখান থেকে তেমন কিছু করার নাই। ডার্মাটোলজির জন্য আলাদাভাবে পড়তে হবে অ্যান্টিফাঙ্গাল ড্রাগের নাম ইনফিনিটি স্টার, যদি পারেন এগুলো সাবকিউটিনিসের জন্য অ্যাম্পোটেরিসিন, ফ্লুকোনাজল আলাদাভাবে মুখস্থ করবেন, আর কিউটিনিসের জন্য কট্রিনাজল, মাইকোনাজল, নিস্টাটিন, কার্বেনাফাইন আপনাদের আরো লেটেস্ট আপডেটেড যদি আপনাদের ক্লিনিক্যালে থাকে সেখান থেকে বলে নেবেন, বাট অ্যান্টিফাঙ্গাল ড্রাগের নাম আপনাকে মুখস্থ রাখতে হবে। অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ এটাও আপনাদের জন্য লাগে। তো আপনি এখান থেকে একটা ইনফরমেশন একটু জানিয়ে দিতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ থেকে সেফ ড্রাগ প্রেগনেন্সি, নট প্রাইমাকুইন। প্রাইমাকুইন কিন্তু প্রেগনেন্সিতে সেফ না, এটা একটু মনে রাখবেন। এখানে আপনাদের যদি ক্লিনিক্যাল শিটে থাকে সেখান থেকে পড়াটাই বেশি ভালো। ফর ক্লিনিক্যাল অ্যাটাক, ফর রেডিক্যাল কিওর কোনটার ক্ষেত্রে কি ইউজ করা হয়ে থাকে এটা একটু মানে একটু মুখস্থ করে নিতে হবে আর কি। ফর ক্লিনিক্যাল অ্যাটাক অর ব্লাড সাইজেন্টিক সিগন্যাল যেটা রয়েছে ফার্স্ট চয়েসের ক্ষেত্রে ক্লোরোকুইন, এটা মাথায় রাখবেন। এই নামগুলো আপনাকে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগের নাম, রেডিক্যাল কিওর, ক্লিনিক্যাল কিওরের জন্য কোনটা ইউজ করবেন। সাথে একটা কথা বলেছি, প্রেগনেন্সিতে কিন্তু প্রাইমাকুইন সেফ না। এই যেখানে দেখা আছে এটা পাশে লেখা রাখবেন নট প্রাইমাকুইন, প্রাইমাকুইন কিন্তু সেফ না। ক্লোরোকুইনের সাইড ইফেক্ট এটা আপনাকে করতে হবে। এই ক্লোরোকুইন কিন্তু দেখেন এখানে কয়েকটা কথা আছে, এই লাস্ট ডোজে দিলে কিন্তু অটোটক্সিসিটি করে, আবার এটা রেটিনোপ্যাথি করে থাকে। এখানে কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট করতে পারে সিভিয়ার অ্যাকুট টক্সিসিটির ক্ষেত্রে। আবার আমি একটা জিনিস অনেক আগে পড়েছি, যদি কারো G6PD ডেফিসিয়েন্সি থাকে তাকে আমি অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ অ্যাভয়েড করব, যদি দিয়ে থাকে তাৎক্ষণিক তার হিমোলাইসিস হয়ে থাকে। এই ড্রাগের নামগুলো আমরা অনেকে এমবিবিএস থেকে পারি, এগুলো একটু বলে নেবেন। সোডিয়াম গ্লুকোনেট, অ্যাম্পোটেরিসিন বি, অনেকগুলো নাম আছে। অ্যাম্পোটেরিসিন বি লিশমিনিসিসের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস, ফর নিউক্লাস যেটা আছে এগুলো একটু নাম মনে রাখতে হবে, বিশেষ করে যে কয়েকটা নাম তো আপনারা জানেন, মেলফোসাইন, অ্যাম্পোটেরিসিন বি, এই দুটো নাম তো আপনার আমার মনে হয় সবারই জানা আর কি। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিভাইরাল ড্রাগ, এখান থেকে কিছু জিনিস যদি আপনি মার্ক করেন যে অ্যান্টিভাইরাল ড্রাগের নাম কি কি পড়বো এখানে। আচ্ছা, এই বক্স থেকে এই দুটোই আপনি আলাদাভাবে একটু মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখানে কোথায় যেন আপনাদের নাম লেখা আছে, প্রোটিয়াস ইনহিবিটর কিছু নাম আছে। এটা আপনারা বিশেষ করে যারা ডার্মাটোলজি তাদের জন্য কিন্তু মূলত এটা লাগে। ওই প্রোটিয়াস ইনহিবিটরের ভিতর নাম যদি আপনি মনে রাখতে চান সেক্ষেত্রে যাদের নাম শেষে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে, নাভির থাকে। অ্যান্টিভাইরাল ড্রাগ আছে দেখবেন, প্রোটিয়াস ইনহিবিটর, অ্যান্টিভাইরাল ড্রাগ, প্রোটিয়াস ইনহিবিটর এটা তো অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ যেটা আছে এটা না, এটা ছাড়াও আপনাদের অ্যান্টিভাইরাল ড্রাগের ভিতর প্রোটিয়াস ইনহিবিটর, অ্যান্টিভাইরাল ড্রাগ, এটা আপনাদের বই আছে একটু খুঁজে নেবেন। প্রোটিয়াস ইনহিবিটর, অ্যান্টিভাইরাল ড্রাগ এটা পরীক্ষায় আসে অনেক সময়। যাদের নামের শেষে নাভি থাকে, ইন্ডিনাভির, রিটোনাভির, এই যে যাদের নামের শেষে নাভি থাকবে, প্রোটিয়াস ইনহিবিটর, অ্যান্টিভাইরাল ড্রাগ, এই নামটা একটা মুখস্থ করতে হবে। আর আপনারা তো পড়েছেন অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ কয়েকটা নাম আর কি। অ্যানালিসিস আপনাদের পেজ নাম্বার 169 যেখানে আছে এখানে আছে, এখানে একটু চলে আসবেন। আমি সিলেক্টিভ অ্যানালিসিস থেকে কিছু জিনিস পড়াবো, আশা করি আপনাদের খুব তাড়াতাড়ি কভার হয়ে যাবে। অ্যানালিসিস এক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। অপয়েড অ্যানালিসিসের ভিতরে রয়েছে মরফিন, নন অপয়েড কিছু অ্যানালিসিস রয়েছে যেগুলো এনএসআইডি হিসেবে আমরা জানি। এটা একটা বক্স দেখাচ্ছি, যারা সিএনএস কাজ করে, ব্রাউজিং করে তাদের অপয়েড অ্যানালিসিস বলা হয়। এটা মরফিন, পেথিডিন, ইভেন আরো নাম রয়েছে ফ্যান্টানিল, ট্রামাডল। এই মরফিন, পেথিডিন, ফ্যান্টানিল, ট্রামাডল, হিরোইন, কোডিন, এগুলো হচ্ছে অপয়েড অ্যানালিসিস। আর নন অপয়েড অ্যানালিসিস যারা পেরিফেরালি কাজ করে, কোনো ব্রাউজিং করে না, তার ভিতরে রয়েছে এনএসআইডি, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, ইট্রোকক্সি, এই নামগুলো হচ্ছে নন অপয়েড অ্যানালিসিস। এই যে আপনাদের 170 পেজে মরফিন রিলেটেড কিছু কথা আছে, তো সেখানে আমরা বেসিক্যালি এই জিনিসটা একটু দেখব যে মরফিনের কিছু রিসেপ্টর থাকে, আমরা অনেকেই জানি মিউ কাপ্পা ডেল্টা। এই যে মরফিনের রিসেপ্টর থাকে, তারপরে অ্যাকচুয়ালি মরফিন কাজ করে থাকে প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে ক্যালসিয়াম ইনফ্লাক্স থাকে কমানোর মাধ্যমে কাজ করে। তখন দেখা যাচ্ছে বিভিন্ন নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয় না, পেইন ট্রান্সমিশন ইমিডিয়েট হয়ে যায়। তাহলে মরফিন প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে কিভাবে কাজ করে, ক্যালসিয়াম ইনফ্লাক্স কমানোর মাধ্যমে কাজ করে। পোস্ট সিনাপটিক মেমব্রেনে কিভাবে কাজ করে, পটাশিয়াম ইনফ্লাক্সটাকে বাড়ানোর মাধ্যমে কাজ করে থাকে। দুটো কথা একটু মার্ক করে নেবেন, স্পেশালি ফর যারা অ্যানাস্থেসিয়া যারা আছেন তারা পড়ে নিতে পারেন। আদারওয়াইজ জন্য মেকানিজম দরকার নাই, সবার জন্য অ্যানালিসিস থেকে মরফিনের সাইড ইফেক্টটা ইম্পর্টেন্ট। কারণ মরফিন এটা কিছু সাইড ইফেক্ট হচ্ছে, কিছু সিএনএস, কিছু আছে পেরিফেরাল লাইক সাইড ইফেক্ট। সিএনএস এর ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করেন, আপনি নরমালি চিন্তা করেন কেউ যদি আসে তাকে যদি আপনি মরফিন দিতে চান, জিজ্ঞেস করেন আপনার কি অ্যাজমা সমস্যা আছে, তার মানে এটা রেসপিরেটরি ডিপ্রেশন কাপ সাপ্রেশন করে। মরফিন দিলে বমি হয়, এজন্য অ্যান্টিমিটিক্স দেন আপনি, তার মানে মরফিনের একটা সাইড ইফেক্ট হচ্ছে নাউসিয়া ভমিটিং করা, যেহেতু এটা অ্যানালিসিস করে। এছাড়া সিডেশন, ইউফোরিয়া করতে পারে। মরফিন মিউসিস করে আমি আগে বলে আসছি। এখন পেরিফেরাল সাইড ইফেক্ট রয়েছে, যেহেতু ক্যালসিয়াম ইনফ্লাক্স কমানোর মাধ্যমে প্রিসিনাপটিক কাজ করে থাকে, তাই এর সাইড ইফেক্ট হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া এন্ড হাইপোটেনশন করা। কি করা বলেন তো, ব্র্যাডিকার্ডিয়া এন্ড হাইপোটেনশন করে থাকে। জিআইটিতে সে কনস্টিপেশন করতে পারে, বিলিয়ারি কোলিক করতে পারে, এছাড়া রিনাল ফাংশন ডিপ্রেস হতে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিউরোট্রান্সমিটার হিসেবে সে এডিএস, প্রোল্যাকটিন এন্ড সোমাটোট্রপিন রিলিজ করতে পারে। তাহলে নিউরোট্রান্সমিটার কি রিলিজ করে, রিলিজ অফ এডিএস, প্রোল্যাকটিন এন্ড সোমাটোট্রপিন। আর নেক্সট হচ্ছে আমরা জানি লাংসে গিয়ে ওই যে বললাম একটু আগে ব্রঙ্কোকনস্ট্রিকশন করতে পারে, লেবারে সে প্রলং লেবার করতে পারে। এইগুলো হচ্ছে সাইড ইফেক্ট ইনফিনিটি স্যার। একটা জিনিস পড়েন আপনি। আর লাস্ট আরেকটা কথা হচ্ছে টলারেন্স ডেভেলপ করে না এই তিনটা জিনিস, এমসিসি, মিউসিস, কনস্টিপেশন, কনভালশন। মরফিন নে টলারেন্স ডেভেলপ করে না, মিউসিস, কনস্টিপেশন এন্ড কনভালশন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বিসিপিএস অন্য ফ্যাকাল্টি আসছে, এন্ডোজেনাস অপয়েডের নাম কি কি আছে প্রথম পেজে দেওয়া ছিল, এন্ডোরফিন, অ্যান্টাফালিন, ডাইনরফিন, এগুলোকে এন্ডোজেনাস অপয়েড বলা হয়ে থাকে। এতটুকু একটু দেখে নেবেন। আচ্ছা, মরফিন পেথিডিনের পার্থক্য, প্রথম কথা হচ্ছে এটা পড়ার একটা সহজ উপায় হচ্ছে যত দোষ মরফিনের। দেখেন মরফিন রেসপিরেটরি ডিপ্রেশন, কাপ সাপ্রেশন, ইউরিনারি রিটেনশন সবই করে, মরফিন প্রেগন্যান্সিতে আনসেফ, তার মানে যত দোষ সব মরফিনের। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, বায়ো ট্রান্সফরমেশন হয় মরফিনের গ্লুকানাইজেশনের মাধ্যমে, আর পেথিডিন হয় অ্যালকালাইজেশনের মাধ্যমে। মরফিন হচ্ছে ন্যাচারাল, পেথিডিন হচ্ছে সিনথেটিক। এতটুকু বললেই হবে। অথবা মনে রাখতে পারেন যত দোষ মরফিনের।
মোটামুটিভাবে এইটুকু পর্যন্ত আপনাকে পড়তে হবে। কিছু কিছু ক্ষেত্রে মরফিন দেওয়া যায় না, এটা মনে হয় মরফিন পেটিনের পাত্রের উপরে দেওয়া আছে যে একবার রিডিং দিতে পারেন, যে পেশেন্ট উইথ হেড ইনজুরি থাকলে আমরা মরফিন দিতে পারি না, কারণ ইন্টারনাল প্রেশারটা বাড়ায় দেয়। ইম্পেয়ার লাং ফাংশন যদি থাকে তখন দিতে পারি না, কারণ আপনি একটু আগে বললেন যে এগুলো আরো ওটাকে এগ্রাভেট করে থাকে। এছাড়া প্রেগন্যান্সিতে দেওয়া যায় না, কারণ টিয়ারোজেনিসিটি করতে পারে। এটা চাইলে দিতে পারেন, কন্ট্রাইন্ডিকেশন একবার রিডিং দিতে পারেন। এখন আমরা আসি এনএসআইডি ক্ষেত্রে। এনএসআইডি ক্ষেত্রে আপনাদের পেজে 175 এ দেখেন এরকম একটা মেকানিজম দেওয়া আছে। এটা আপনাদের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবে। আমরা অ্যারাবিনিক অ্যাসিড মেটাবলিজম একটা পড়ে আসছি যে সেল মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাবিনিক অ্যাসিড হয়। এখানে একটা এনজাইম দরকার হয়, তার নাম ফসফোলাইপেজ A2। অ্যারাবিনিক অ্যাসিড থেকে একটা পার্ট আছে লাইপোজেনেস, একটা আছে সাইক্লোজেনেস পার্ট। স্টেরয়েড কি করে থাকে, এই ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করে। তাহলে কোনো লাইপোজেনেসও হয় না, কোনো সাইক্লোজেনেসও হতে পারে না। এখন যদি আপনাকে বলে শুধু সাইক্লোজেনেস পাথওয়েটাকে ইনহিবিট করে থাকে কারা, তখন বলেন এনএসআইডি বলেন, অ্যাসপিরিন বলেন, প্যারাসিটামল বলেন। এই এনএসআইডি, অ্যাসপিরিন, প্যারাসিটামল এগুলো কোন পাথওয়েকে ইনহিবিট করে কাজ করে, বলেন সাইক্লোজেনেস পাথওয়েটাকে। আর এই লাইপোজেনেস পাথওয়ে নরমাল ফাংশন হচ্ছে লিউকোট্রাইন B4C4 এগুলো দেওয়া, এগুলোর উদ্দেশ্য হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। এখন লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আমি যদি আরো বলি মন্টেলিউকাস্ট, সেই মন্টেলিউকাস্ট কোন পাথওয়েটাকে ইনহিবিট করে কাজ করবে, এই লাইপোজেনেস পাথওয়েটাকে। এটা আপনাকে জানতে হবে। তার মানে মন্টেলিউকাস্ট লাইপোজেনেস পাথওয়েটাকে ইনহিবিট করে কাজ করে, তখন লিউকোট্রাইন B4C4 আসবে না, ব্রঙ্কোকনস্ট্রিকশন করতে পারবে না। জাস্ট এতটুকু মনে রাখেন, লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মন্টেলিউকাস্ট কোন পাথওয়েকে ইনহিবিট করবে, লাইপোজেনেস পাথওয়েকে। এনএসআইডি, অ্যাসপিরিন, প্যারাসিটামল সাইক্লোজেনেস পাথওয়েকে। স্টেরয়েড, ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করে কাজ করবে। এখন একটা জিনিস চিন্তা করুন, এই সাইক্লোজেনেস পাথওয়ের মধ্যে একটা রয়েছে COX-1, একটা রয়েছে COX-2, আরো আছে। আমরা COX-1 এর নরমাল একটা ফাংশন জানি, থ্রম্বোক্সিন A2 সিনথেসিস করা, করে প্লাটেলেট এগ্রিগেশন করে। COX-2 নরমাল ফাংশন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করে ইনফ্লামেশন করা। এটা বেসিক ফাংশন। অ্যাসপিরিন যদি আপনাকে কোশ্চেন করে কোন পাথওয়েকে ইনহিবিট করে, বলবেন সাইক্লোজেনেস পাথওয়ে। কিন্তু যদি আপনাকে কোশ্চেন করে লো ডোজ অ্যাসপিরিন কাকে ইনহিবিট করবে, তখন আপনি বলেন লো ডোজ অ্যাসপিরিন COX-1 কে ইনহিবিট করবে। আর COX-1 কে ইনহিবিট করা মানে সে থ্রম্বোক্সিন A2 সিনথেসিস করতে পারবে না, প্লাটেলেট এগ্রিগেশন করবে না। লো ডোজ অ্যাসপিরিন ইফেক্ট হচ্ছে অ্যান্টিপ্লাটেলেট ইফেক্ট দেওয়া। আর হাই ডোজ অ্যাসপিরিন কি করে আসে, সে COX-2 কে ইনহিবিট করে। হাই ডোজ অ্যাসপিরিন COX-2 কে ইনহিবিট করা মানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করতে দিবে না, ইনফ্লামেশন করতে দিবে না, সে অ্যাকচুয়ালি অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দিবে। তাহলে যদি আপনাকে লো ডোজ বলে তাহলে বলতে হবে COX-1 কে ইনহিবিট করে, যদি আপনাকে হাই ডোজ অ্যাসপিরিনের কথা বলে তাহলে বলবেন COX-2 কে ইনহিবিট করে। আর যদি অ্যাসপিরিনের কথা বলে কোনো কিছু চাই না ওইভাবে, তাহলে বলবেন সাইক্লোজেনেস পাথওয়ে ইনহিবিট করে কাজ করে। আগে বেসিক ফাংশন জানবেন, তারপর ইনহিবিট করলে তার উল্টা ফাংশন। ক্লিয়ার? এইটুকু জিনিস একটু নোট করে নেবেন এখানে। এর বাইরে একটা কথা বলি, আপনি যে বললেন এনএসআইডি সাইক্লোজেনেস পাথওয়েকে ইনহিবিট করে, এনএসআইডি এর অ্যাডভার্স ইফেক্ট কি, এটা কোশ্চেন আসে। তারপর চিন্তা করেন এই COX-1 এর নরমাল একটা ফাংশন কি জানেন, তিনটা কাজ করে থাকে। সে গাট মিউকোসাল ইন্টিগ্রিটি মেইনটেইন করে, রেনাল ব্লাড ফ্লো মেইনটেইন করে, থ্রম্বোক্সিন A2 সিনথেসিস করে। তাহলে এনএসআইডি যদি সাইক্লোজেনেস পাথওয়েকে ইনহিবিট করে, সে যদি COX-1 কে ইনহিবিট করবে, এটাকে ইনহিবিট করলে সে গাট মিউকোসাল ইন্টিগ্রিটি তখন মেইনটেইন করতে পারবে না। এজন্য এনএসআইডি এর একটা সাইড ইফেক্ট হচ্ছে গ্যাস্ট্রিক আলসারেশন, জিআই ব্লিডিং করা। রেনাল ব্লাড ফ্লো মেইনটেইন করতে সেটা করতে পারবে না, রেনাল আর্টারি স্টেনোসিস করতে পারে, হাইপারক্যালেমিয়া করতে পারে। এরপরে সে যদি COX-2 কে ইনহিবিট করে থাকে, তার কার্ডিয়াক যে ইফেক্টগুলো আছে সেগুলো বাড়তে থাকবে। তার মানে যারা এই নরমাল ফাংশনগুলো জানতে পারবে, তারা এনএসআইডি সাইড ইফেক্টগুলো জাস্ট উল্টা কথা বলে দিলেই হবে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, COX-1 বলেন COX-2 বলেন, এদের দুজনেরই একটা কমন ইফেক্ট পায়, সেটা হচ্ছে অ্যানালজেসিক ইফেক্ট পায়। মোটামুটি ভাবে আমরা জানবো। এখন আমাদের অ্যাডভার্স ইফেক্ট অফ এনএসআইডি দেখেন, জিআই ব্লিডিং, আলসার, রেনালের মধ্যে রেনাল আর্টারি স্টেনোসিস, প্লাটেলেট এগ্রিগেশন করতে নরমাল ফাংশন, তাহলে সে অ্যান্টিপ্লাটেলেট ইফেক্ট দিবে, ইনক্রিজ রিস্ক অফ ব্লিডিং। এছাড়া COX-2 কে ইনহিবিট করার কারণে তার এমআই এগুলোর রিস্ক কিন্তু বেড়ে যাবে। সুতরাং এখান থেকে আপনার একটাই পড়া, সেটা হচ্ছে 3 স্টার একটা টপিক এনএসআইডি ইফেক্ট। আরেকটা কথা মনে রাখবেন এখানে, আমি যদি আপনাকে বলে থাকি সেটা হচ্ছে এই যে COX-1 বললাম আমি, মনে রাখবেন এই COX-1 যেটা হচ্ছে, এই COX-1 কে কনস্টিটিউটিভ, এটা হাউসকিপিং অ্যাকশন দিয়ে থাকে। আর COX-2 হচ্ছে ইনডিউসিবল, এটা অনলি এক্সপ্রেস ডিউরিং ইনফ্লামেশন। এই কথাটুকু একটু মার্ক করে নিন। তাহলে হাউসকিপিং ফাংশন দিয়ে থাকে কোনটা, COX-1। এরপরে আসি প্যারাসিটামল সম্পর্কে একটা কথা বলেছি, এটা আমি কি বলবো, এটা আপনাদের কত নম্বর পেজে দেওয়া আছে, একটু বেসিক্যালি 177 নম্বর পেজে দেখেন বড় করে লিখে দেওয়া আছে, অ্যাসিটামিনোফেন ও প্যারাসিটামল এগুলো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে ইনহিবিট করে থাকে ইন দ্য সিএনএস। এই কথাটুকু মার্ক করে নিন। তাহলে প্যারাসিটামল মেকানিজম হচ্ছে সে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে ইনহিবিট করে, 177 এর মাঝখানে লিখে দেওয়া আছে বক্সের নিচে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে ইনহিবিট করে ইন দ্য সিএনএস। প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করতে গেলে তাহলে তাকে কাকে ইনহিবিট করতে হবে, সাইক্লোজেনেস পাথওয়েকে। ডিসিপিএস জাস্ট এতটুকু আছে, যেহেতু প্যারাসিটামল কমন, কিভাবে কাজ করে আপনি বলেন প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে ইনহিবিট করে ইন দ্য সিএনএস। যেহেতু সিএনএস এ প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে, তার মানে পেরিফেরাল লাইক ইফেক্ট আর কোনো থাকে না। প্যারাসিটামলে শুধুমাত্র অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক ইফেক্ট আছে, কোনো অ্যান্টিপ্লাটেলেট, অ্যান্টি ইনফ্লামেটরি, মিউকোপ্রোটেক্টিভ, কার্ডিওপ্রোটেক্টিভ এই সমস্ত পেরিফেরাল লাইক ইফেক্ট আর থাকে না। এইজন্য এখানে বলা হচ্ছে ইট হ্যাজ অনলি অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক ইফেক্ট, বাকি ইফেক্ট তার থাকে না। এতটুকু মনে রাখলেই যথেষ্ট, আর কিছু না। যদি মনে রাখেন কিভাবে কাজ করে, ইনহিবিট প্রোস্টাসাইক্লিন সিনথেসিস ইন দ্য সিএনএস। স্টেরয়েডের কিছু অ্যাডভার্স ইফেক্ট, এটা পড়ে নেবেন, এটা আপনাদের ওই এন্ডোক্রাইন গ্লুকোকর্টিকয়েড, ওটা আমি একটু পড়াই নাই, ওখান থেকে শুধুমাত্র লং অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েড, বিটামিথাসন, ডেক্সামিথাসন সাথে স্টেরয়েডের অ্যাডভার্স ইফেক্ট, এটা পড়তে হবে। স্টেরয়েডের অ্যাডভার্স ইফেক্ট এইভাবে একটা শর্ট ভাবে আপনি মনে রাখতে পারেন, স্টেরয়েড কিন্তু ক্যাটারাক্ট করে, গ্লুকোমা করে, অস্টিওপোরোসিস করে থাকে, হাইপারটেনশন করতে পারে, কুশিং সিনড্রোম করতে পারে, এগুলো একটু দেখে নেবেন। আলাদা একটা টপিক হচ্ছে অ্যানাস্থেটিক, অনেক ফ্যাকাল্টির জন্য এটা ইম্পর্টেন্ট, এটা আমরা একটু ভালো করে পড়বো। দেখেন অ্যানাস্থেটিক থেকে যদি আমি আপনাকে বলি, লোকাল অ্যানাস্থেটিকগুলোর নাম কারা হচ্ছে, অ্যাস্টার, অ্যামাইড গ্রুপ, লোকাল অ্যানাস্থেটিকের নাম কিন্তু আপনার পারেন এখানে। এখান থেকে আপনাকে যদি আমি বলি লিডোকাইন, মোস্ট কমনলি ইউজ লোকাল অ্যানাস্থেটিকের নাম কি, সেটা হচ্ছে লিডোকাইন। এই জিনিসটা আপনাকে একটু পড়ে নিতে হবে। আমি কিছু জিনিস এর সাথে বইয়ে দাঁড়িয়ে দেবো, সেটাকে মার্ক করে নেবেন। আচ্ছা, লিডোকাইন হচ্ছে বা লিডোকাইন, এটা মোস্ট কমনলি ইউজ করা হয়ে থাকে। এইটার নিউরোটক্সিসিটি বেশি, যার নিউরোটক্সিসিটি বেশি সেটাকে আমি সাবঅ্যারাকানেট ব্লকে দিতে পারবো না, নো সাবঅ্যারাকানেট ব্লক। বুপিভেটাইন যেটা হচ্ছে, এটা কার্ডিওটক্সিসিটি বেশি, এই কারণে কোনো আইভি ইউজ করতে পারবো না, নো আইভি ইউজ, কারণ কার্ডিওটক্সিসিটি বেশি। ইভেন আপনাকে যদি বলা হয় আইভি রিজিওনাল অ্যানাস্থেটিক যে ব্লক আছে অথবা বায়াস ব্লক বলা হয়, এই বায়াস ব্লকেও কিন্তু আমি এটা দিতে পারবো না। তার মানে এটা কার্ডিওটক্সিসিটি বেশি, নো আইভি ইউজ, আর বায়াস ব্লকে বুপিভেটাইন দিতে পারি না। এটুকু আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এই যে দেখেন বেরিয়ান লাভের থেকে কিছু অংশ তুলে দিয়েছি, লিডোকাইন হচ্ছে মোস্ট কমনলি ইউজ করে থাকি, এটা কিন্তু আর্লি ওয়ানসেটটা কিন্তু অনেক ফাস্ট, বুপিভেটাইনটা কিন্তু স্লো। আচ্ছা, নেক্সট আরেকটা টার্ম দেওয়া আছে, ইউরেটিক মিক্সচার অফ লোকাল অ্যানাস্থেটিক। এটা কম্পোজিশন 2.5% লিডোকাইন আর 2.5% পিলুকাইন থাকে। এটা স্কিন গ্রাফ, ভেনোফেন্সার, এগুলো সার্কামসিশন এগুলোতে ইউজ করা হয়ে থাকে। 1 মাসের নিচে এবং মিথিমোগ্লোবিন থাকলে কন্ট্রাইন্ডিকেটেড। একটু আগে বলেছি বুপিভেটাইন যেটা রয়েছে, সেটা আইভি রিজিওনাল অ্যানাস্থেসিয়া আর বায়াস ব্লকে দেওয়া যায় না, সেক্ষেত্রে পিলুকাইনটা হচ্ছে বেস্ট। এইটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, অ্যাডভার্স ইফেক্ট অফ লোকাল অ্যানাস্থেটিক। সেক্ষেত্রে আপনি সিএনএস, সিভিএস, নিউরোটক্সিসিটি যদি আলাদা আলাদাভাবে পড়েন, তখন কিছু পয়েন্ট বেশি মনে থাকবে। সিএনএস এ সিডেশন করতে পারে, রেস্টলেসনেস করতে পারে, অ্যাংজাইটি করতে পারে, ভিজুয়াল অডিটরি ডিস্টারবেন্স, সিভিএস এ হাইপোটেনশন, অ্যারিথমিয়া করতে পারে। ওভারঅল এছাড়া মিথিমোগ্লোবিন করে থাকে। এই অ্যাডভার্স ইফেক্ট আপনি মনে রাখবেন, আপনাদের বইয়ে দেওয়া আছে, বাট এইভাবে একটু পড়াটা বেটার হবে আপনার জন্য। আচ্ছা, ইপিডুরাল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে লিগনোকাইন এন্ড বুপিভেটাইন, এবং এই ক্ষেত্রেও যদি আপনাকে সিঙ্গেল বেস বলা হয়, মোস্টলি ইউজ করা হয়ে থাকে, সেটা কি হবে, বুপিভেটাইন। আচ্ছা, পোস্ট স্পাইনাল হেডেক, স্পাইনাল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে কমনলি দেখা যায়। এটা কয়েকটা পয়েন্ট আপনি একটু রিডিং দিতে পারেন, যে লার্জার নিডল সাইজ লাইক মাল্টিপল পাঞ্চার প্রেগন্যান্সি অলসো কজেস হেডেক। সিম্পল অ্যানালজেসিক মে বি দ্য ট্রিটমেন্ট।
অনলি ট্রিটমেন্ট রিকোয়ার, মোটামুটি এগুলো আমরা জানি। এরপরে আমরা শুরু করতে যাবো যেখানে, সেটা হচ্ছে ইনহেল অ্যানাস্থেটিক। এই ইনহেল অ্যানাস্থেটিকের জাস্ট একটু আগে আপনাকে কয়েকটা জিনিস একটু মার্ক করে নিতে হবে। এটা আপনাদের পেজ নাম্বারে দেখবেন যে 183 14তম এডিশনে ইনহেল অ্যানাস্থেটিকের উপরে দেখেন লেখা আছে মেইনটেনেন্স অফ অ্যানাস্থেসিয়া। এই মেইনটেনেন্স অফ অ্যানাস্থেসিয়া দিয়ে থাকে কারা? বিশেষ করে যারা ওই যে ডেসফ্লোরেন, সেবুফ্লোরেন, আইসোফ্লোরেন, হ্যালোথেন, কিউআরফ্লোরেন নামে যারা পরিচিত, সাথে নাইট্রাস অক্সাইড, এগুলো মেইনটেনেন্স অফ অ্যানাস্থেসিয়াতে ইউজ করা হয়ে থাকে। তাহলে আপনি এটা চিন্তা করেন মেইনটেনেন্স অফ অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে কি ইউজ করা হয়ে থাকে? ডেসফ্লোরেন, সেবুফ্লোরেন, সাথে নাইট্রাস অক্সাইড বলে আসছি। এটা একটু দেখে নেবেন যে যারা মেইনটেনেন্স অফ অ্যানাস্থেসিয়া দেয়। ইনহেল অ্যানাস্থেটিকের মধ্যে নাইট্রাস অক্সাইড যেটা রয়েছে সেটা লেস পোটেন্ট, কারণ লেস লিপিড সলুবল। আর হ্যালোথেন যেটা রয়েছে সেটা মোর পোটেন্ট, কারণ মোর লিপিড সলুবল। এই দুটো কথা মার্ক করে নেবেন, বাকিগুলোর নাম জানবেন। আচ্ছা, এই ইনহেল অ্যানাস্থেটিকের নাম তো আপনাকে জানতেই হবে। এখানে একটা কথা আছে, অনেক সময় বলে যে ভোলাটাইল অ্যানাস্থেটিকের নামও কিন্তু সেম, এখানে যা যা আছে, বাট নট নাইট্রাস অক্সাইড, কারণ নাইট্রাস অক্সাইড হচ্ছে ভোলাটাইল না, ইটস গ্যাসিয়াস। ঠিক আছে, মোটামুটি এটা একটা বিষয় মনে রাখবো। আর এদের পোটেন্সি লেস না মোর, এটা ডিপেন্ড করে থাকে লিপিড সলুবিলিটির উপর, কারণ হ্যালোথেন মোর লিপিড সলুবল, এটা মোর পোটেন্ট। এইটা আপনাদের পড়তে হবে এখান থেকে। নাইট্রাস অক্সাইড এটা মেইনটেনেন্স অফ অ্যানাস্থেসিয়াতে দেওয়া হয়। এই নাইট্রাস অক্সাইড কিন্তু দুটো সাইড ইফেক্ট রয়েছে, পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া, ডিফিউশনাল হাইপোক্সিয়া। এটা করে থাকে আইসিপি বাড়ায় দেয়, কোনো মাসেল রিল্যাক্সেশন করে না। এখানে কিছু সুবিধা আছে, স্ট্রং অ্যানালজেসিক, নন ইনফ্লামেবল, নন ইরিটেন্ট, এগুলো করে থাকে। হ্যালোথেনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, এইচ ফর হ্যালোথেন, এইচ ফর হেপাটোটক্সিসিটি করে, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করে থাকে। এটাও মেইনটেনেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এছাড়া একটু আগে বলেছি যেটা হাইলি পোটেন্ট। ঠিক আছে, এটার বাইরে দেখেন হাইপোটেনশন, ব্রাডিকার্ডিয়া, অ্যারিথমিয়া এগুলো করতে পারে। এরপর আসেন ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক। এই প্রত্যেকটা নাম জানতে হবে, এর পাশে লিখে রাখবেন। যত আইভি অ্যানাস্থেটিক আছে সবগুলো কার্ডিও ডিপ্রেশন, বিপি কমায় দেয়। একমাত্র খুবই পছন্দের একটা নাম আপনাদের ক্যাটামিন, সেটা বিপি বাড়ায় দেয়। এই কথাটা উপরে লিখে রাখবেন। অল আইভি অ্যানাস্থেটিক ইজ ইন ডিক্রিজ বিপি এক্সেপ্ট ক্যাটামিন, সেটা ইনক্রিজ বিপি। বেলি লাভ থেকে কিছু পোর্শন আপনাদের এখানে লিখে দেওয়া হয়েছে। দেখেন প্রোপোফল সম্পর্কে নোট করে নিতে পারেন। এটা কিন্তু স্মুথ ইন্ডাকশন করে, এদের হেমোডাইনামিক্যালি স্টেবিলিটি অনেক ভালো, এবং মোস্ট কমনলি আইভি অ্যানাস্থেটিক এজেন্টের ভিতর থেকে প্রোপোফল ইউজ করা হয়ে থাকে। থাইরোপেন্টাল সোডিয়াম যেটা রয়েছে সেটা আবার র্যাপিড ইন্ডাকশন করে থাকে, ভালো কথা, কিন্তু একটা সমস্যা আছে, সে মাইকার্ডিয়াল ডিপ্রেশন করতে পারে। থাইরোপেন্টালের একটা সুবিধা হচ্ছে অ্যান্টি থাইরয়েড অ্যাক্টিভিটি রয়েছে, পয়েন্ট যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো নোট করে নেবেন। ইটোমিডার যেটা রয়েছে সেটা অ্যাড্রেনোকর্টিক্যাল ডিপ্রেশন করতে পারে। ক্যাটামিন খুবই ভালো কথা, এটা ডেলিরিয়াম করে। এখন আপনাদের বইয়ে দেখেন টিপিক্যাল আইভি অ্যানাস্থেটিক এজেন্টের নামে এইগুলো দেওয়া আছে। ক্যাটামিন প্রথম কথা হচ্ছে যে আইভি অ্যানাস্থেটিক এজেন্ট, এটাকে বলা হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যানাস্থেটিক অর সোল অ্যানাস্থেটিক এজেন্ট। যদি বলা স্ট্রংগেস্ট অ্যানালজেসিক ইফেক্ট দিয়ে থাকে সিঙ্গেল বেস হচ্ছে ক্যাটামিন। ইভেন এই কথাটাও বেলি লাভে দেওয়া আছে, ইউজ ইন ফিল্ড অ্যানাস্থেটিক এন্ড ক্যাম্পিং, এক্ষেত্রেও ক্যাটামিন ইউজ করা হয়ে থাকে। এর অ্যাডভার্স ইফেক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি মনে রাখতাম হচ্ছে যত রিস্ক ফ্যাক্টর আছে সবই বাড়ে। দেখেন সে প্রেসার বাড়ায়, সে হার্ট রেট বাড়ায়, দেখেন হাইপারটেনশন, টাকিকার্ডিয়া, সিক্রেশনগুলোকে বাড়িয়ে দিয়েছে, স্যালাইভেশন, ল্যাক্রিমেশন, ইন্টারক্রেনিয়াল, ইন্টারকুলার সবকিছু বাড়িয়ে দিয়েছে। আমি কোনো কিছু কম পাওয়া মানে সেটা আগে থেকে বাদ, ব্রাডিকার্ডিয়া হোক, হাইপারটেনশন হোক, সিক্রেশন কমানো হোক, সেটা আগে ফলস। এর বাইরে সে একটা কাজ করে, সেটা আমি অবশ্যই বলেছি উল্টাপাল্টা পক্ষে ডেলিরিয়াম করে, নাইটমেয়ার এন্ড হ্যালুসিনেশন করে। এটা একটা অ্যানাস্থেসিয়াতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য পড়তে হয় যে প্রি অ্যানাস্থেটিক মেডিকেশনে কিছু রিলিফ অ্যাংজাইটির জন্য ইউজ করা হয় বেনজোডিয়াজিপাইন, প্রোভাইড অ্যানালিসিসের জন্য কিছু মরফিন ইউজ করা হতে পারে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমানোর জন্য অমেপ্রাজোল ইউজ করা হতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন ইউজ করা হয়। প্রি অ্যানাস্থেটিক মেডিকেশনে এই জিনিসগুলো একটু পড়ে নিতে পারেন আপনারা। এখন আসেন আমি একটা টপিক ছেড়ে আসছি, সেটা এখন পড়াবো। এটা স্পেশালি ফর হচ্ছে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের জন্য, কিছুটা ইএনটির জন্য লাগে। তো এখানে আমরা কিছু জিনিস একটু পড়বো। 83 নম্বর পেজে আছে দেখেন, 14তম এডিশনে সিএনএস ফার্মাকোলজি। এই সিএনএস ফার্মাকোলজিতে আমরা কিছু জিনিস স্পেসিফিক ভাবে দেখে নিই। আসেন ড্রাগের নাম সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর, এগুলোর ভিতরে থেকে সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, ফ্লুক্সেটিন, সেট্রালিন, প্যারোক্সিটিন, এই নামগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এরপরে আসেন এসএনআরআইএস, সেরোটোনিন নর এফিনেফ্রিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর, এগুলোর ভিতর থেকে ডিউলাজিটিন, ভেনলাফিক্সিন, এই দুটো নাম আপনাকে মনে রাখতে হবে। এরপরে এটিপিক্যাল অ্যান্টি ডিপ্রেসেন্ট ভিতরে কয়েকটা নাম আছে, যেমন মিট্রাজোপাইন। এরপরে হচ্ছে আমি যদি বলে থাকি বিউপ্রোপিওন, ট্রাজোডন, নেফাজোডন, এটা একটা নাম, যেগুলোতে মার্ক করলাম, এগুলো দিয়ে আপনি এক্সক্লুড করে আসতে পারেন, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট নাম। এরপরে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, এগুলো আপনারা পান, অ্যামিটিপ্টাইলিন, নরটিপ্টাইলিন, ইমিপ্রামিন, এটা পাওয়া যায়। এইটার নাম একটু বইতে আসে। মোনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটরের ভিতরে ফেনালজিন, সিলাজিলিন, আর একটা হচ্ছে কার্বক্সাইড। তাহলে কার্বক্সাইজিট, ফেনালজিন, সিলাজিলিন, যেগুলো নাম আমি মার্ক করে দিয়েছি, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। এরপরে একটা পার্থক্য আছে টিসিএ এবং এসএসআর এর মধ্যে পার্থক্য। এটা শর্টকাট উপায় কি জানেন? যত দোষ টিসিএ। দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাই মাউথ মানে অ্যান্টিকোলিনেটিক লাইক ইফেক্ট, ওয়েট গেইন, তারপর গাইনোকমেশিয়া, পোস্টাল হাইপোটেনশন, ফার্স্ট পাস মেটাবলিজম, যত দোষ সব টিসিএ সব করে থাকে, এসএসআর করে না। এসএসআর যদি একটা কাজ করে থাকে সেটা সেক্সুয়াল ডিসফাংশন করে। তাহলে পড়ার উপায় হচ্ছে টিসিএ মানে কি যত দোষ সব টিসিএ, এসএসআর একটাই কাজ করে, সেটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন করে। এরপরে এখানে মাউ ইনহিবিটরের ক্ষেত্রে একটা কথা আছে, এটা একটু আপনি দেখে নেবেন। সেটা কি জানেন? চিজ বা পনিরের মাঝে টাইরামিন থাকে, ঠিক আছে, যেটা গাটে যখন আসে গাট তখন মাউ মোনোঅ্যামাইনো অক্সিডেজ দ্বারা ব্রেকডাউন করে দেয়, ফলে টাইরামিনটা ব্লাডে আসতে পারে না। এখন ফুড কন্টেনিং টাইরামিন যদি আপনি খান, সাথে যদি আপনি মাউ ইনহিবিটরও খান, মাউ ইনহিবিটর কি করবে? ওই টাইরামিন যখন গাটে আসবে সেটাকে ব্রেক ডাউন করতে পারবে না, তখন ওই টাইরামিন বেশি বেশি করে ব্লাডে আসবে, টাইরামিন থেকে বা টাইরোসিন থেকে বেশি বেশি করে ক্যাটাকোলামাইন রিলিজ করবে, যার কারণে যে রিঅ্যাকশনটা দেখা দিবে সেটাকে বলা হচ্ছে চিজ লাইক রিঅ্যাকশন। এই কারণে কোশ্চেন হয় ফুড কন্টেনিং টাইরামিন শুড বি অ্যাভয়েডেড হোয়েন টেকেন উইথ মোনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর। মোনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর, ঠিক আছে, এই কথাটা মনে রাখতে হবে। এই জন্য এখানে একটা কথা লেখা আছে শুড অ্যাভয়েড হোয়েন টাইরামিন কন্টেনিং ফুড, তখন এই মাউ ইনহিবিটরটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ তা না হলে চিজ লাইক রিঅ্যাকশন হতে পারে। এই কারণে এইটাকে আমরা ম্যানেজ করে থাকি যদি আলফা ব্লকারের দ্বারা। এতটুকু মনে রাখতে হবে যে ফুড কন্টেনিং টাইরামিন শুড বি অ্যাভয়েডেড হোয়েন টেকেন উইথ কি হবে বলেন তো? মোনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর। এখন আসেন অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টি সিজোফ্রেনিক ড্রাগ, মেজো ট্রাঙ্কুলাইজার হিসেবে যেগুলো ইউজ করব সেখানে আমরা কি বলবো? আচ্ছা, এটা যদি আমি আপনাকে বলি এখান থেকে এটিপিক্যাল সেকেন্ড জেনারেশন অর ট্রিটমেন্ট অফ নেগেটিভ সিম্পটমস অফ সিজোফ্রেনিয়া ক্ষেত্রে যে ড্রাগ ইউজ করা হয়ে থাকে, কয়েকটা দেখেন নাম আছে, ক্লোজাপাইন, ওলানজাপাইন, কোথায় যেন নাম দেওয়া আছে দেখেন। এরপরে দেওয়া আছে রিসপেরিডন, এই যে কুইটাপাইন, এই কয়েকটা নাম আপনাকে মনে রাখতে হবে। এবং আরেকটা হচ্ছে জুটিপাইন, এগুলো প্রত্যেকটা স্টেম হিসেবে আসছে। এরপরে আপনাকে বলতে পারে কমনলি ইউজ অ্যান্টিসাইকোটিক ক্লোরপ্রোমাজিন অর হ্যালোপেরিডল দিয়ে বলতে পারে যে সাইড ইফেক্ট কি, অথবা ডিরেক্টলি বলতে পারে যে অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক। মনে রাখার একটা সহজ উপায় আছে, দেখেন সাইকোসিস কখন হয়? যখন কিনা ডোপামিন লেভেলটা বেড়ে যায়। ভালো কথা, ডোপামিন লেভেল বেড়ে গেছে, তাহলে ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে তার মেইন উদ্দেশ্যটাই হবে ডোপামিনটাকে কমানো। তার মানে সে যখন ডোপামিন রিসেপ্টর D2টাকে ব্লক করবে তখন দেখবেন কিছু এক্সট্রা সাইড ইফেক্ট চলে আসবে। তার মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগের মেইন এমটাই হচ্ছে ডোপামিন লেভেলটাকে কমানো। এখন সেই ডোপামিন লেভেলটা কমাইতে গিয়ে উল্টা দিকে দেখা যাচ্ছে আবার পার্কিনসনিজম ডেভেলপ করতে পারে, ডোপামিন কমে যাওয়ার কারণে। এজন্য অ্যান্টিসাইকোটিক একটা সাইড ইফেক্ট হচ্ছে পার্কিনসনিজম করা। এর বাইরে পার্কিনসনিজম লাইক কিছু ইফেক্ট আমরা এমবিবিএসে পড়ে আসছি, কি যেন পড়ে আসছেন, অ্যাকাথিসিয়া, ডিসটোনিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, এগুলো মনে রাখার জন্য একটা সহজ কৌশল অ্যান্টিসাইকোটিক সাইড ইফেক্ট। এখন একটা জিনিস চিন্তা করেন, ডোপামিন এটা নরমাল ফাংশন হচ্ছে প্রোডাক্টিন সিক্রেশনটাকে ইনহিবিট করা। অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে কি হয়? ডোপামিনটাকে কমাই দেয়। ডোপামিনকে কমাই দিলে ডোপামিন নরমাল ফাংশন করতে পারবে, ডোপামিন নরমাল ফাংশন হচ্ছে প্রোডাক্টিন সিক্রেশনকে ইনহিবিট করা। এখন অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়ার কারণে ডোপামিন লেভেলটাকে ব্লক করলো,
প্রোডাক্টিন সিক্রেশনটাকে সে ইনহিবিট করতে পারবে না, তখন বেশি বেশি করে প্রোডাক্টিন রিলিজ হলে কি হবে, গ্যালাক্টোরিয়া করবে। এছাড়া গাইনোকমেশিয়া করে, সাথে নতুন একটা নাম শুনবেন, নিউরোলেপটিক প্যালিডেন সিনড্রোম করে। আপনাকে যদি কোশ্চেন করে অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড ইফেক্ট বলেন ডিউ টু ডোপামিন ব্লক, তখন শুধুমাত্র এই কয়েকটা বলতে হবে। আর যদি ওভারঅল বলে তখন এই পুরো বক্সে বলতে হবে। কারণ অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে অ্যান্টিকোলিনার্জিক লাইক কিছু ইফেক্ট যেগুলো অ্যাট্রোপিন দিয়েছিল সেগুলো দিয়ে থাকে, ড্রাই মাউথ, ব্লাড অবজেকশন, টাকিকার্ডিয়া, ইউরিনারি রিটেনশন এগুলো করে। এর কিছু মেটাবলিক অ্যাডভার্স ইফেক্ট হতে হাইপারগ্লাইসেমিয়া, ওয়েট গেইন করে থাকে, অ্যামোনিয়া, লস অফ লিবিডো করতে পারে। অ্যালার্জিকের ভিতর দেখবেন অ্যাড্রেনাল সাইটোসিস এন্ড কোলেস্টেটিক জন্ডিস করে। তার মানে যদি অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক বলে তাহলে সব, যদি স্পেসিফিক বলে ডিউ টু ডোপামিন ব্লক তখন এই কয়েকটা বলতে হবে, গ্যালাক্টোরিয়া, গাইনোকমেশিয়া। এছাড়া আমি বললাম কি পার্কিনসনিজমও ডেভেলপ করে। এরপর আসে সিডেটিভ হিপনোটিক্স। নিউয়ার সিডেটিভ হিপনোটিক্সের নাম আপনাকে পড়তে হবে, জ্যালাপিয়ন, জলপিটান, জপিক্রন। এই নিউয়ার সিডেটিভ হিপনোটিক্সের একটা কথা আছে, দে হ্যাভ নো মাসল রিল্যাক্সেন্ট প্রপার্টি। নরমালি সিডেটিভসের মাসল রিল্যাক্সেন্ট প্রপার্টি থাকলেও এটা থাকে না, এটা জানতে হবে। এন্ড দেন ফাইনালি বেনজোডাইয়াজিপাম এন্ড ডায়াজিপাম একটা মেকানিজম আমার করতে হবে যেটা গাবা রিসেপ্টরের উপর কাজ করে, এবং এটা একটা চ্যানেলকে ওপেন করে কাজ করে, সেটার নাম ক্লোরাইড চ্যানেল। পরীক্ষা আসে বেনজোডাইয়াজিপাম এর মেকানিজম কি, কোন রিসেপ্টরে কাজ করে, অ্যানসার গাবা রিসেপ্টর। কোন চ্যানেলকে ওপেন করে কাজ করে, সেটা কি ক্লোরাইড চ্যানেল। এরপরে আপনাকে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট একটু দেখে নিতে পারেন, বেনজোডাইয়াজিপাম এন্ড ডায়াজিপাম সিডেশন এন্ড হিপনোসিস করে, অ্যাংজাইটিটাকে রিডাকশন করতে পারে। এগুলো তো সিডেটিভ মাসল রিল্যাক্সেন্ট আছে, এক্সেপ্ট নিউয়ার সিডেটিভ যাতে মাসল রিল্যাক্সেন্ট প্রপার্টি নাই, এগুলো অ্যান্টিকনভালসেন্ট হিসেবে ইউজ করা হয়ে থাকে। অ্যাডভার্স ইফেক্ট অফ বেনজোডাইয়াজিপাম রিডিং দিবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা উইথড্রল রেজাল্ট হলে কি হতে পারে এটা পড়তে হবে, টুইস্টার একটা টপিক। এরপর আসেন অ্যান্টিসিজার, অ্যান্টিপ্লেটিক ড্রাগ। এখানে আপনাদের একটা বক্স দেওয়া আছে, তো সেটার ক্ষেত্রে আমি কিছু কথা একটু মার্ক করে দিচ্ছি। দেখেন, আপনাকে যদি বলা হয় পার্শিয়াল, এটা একটু ওই জায়গাতে আপনাদের বক্সে নোট করে নেবেন। পার্শিয়াল সিজার ও ফোকাল সিজারের ক্ষেত্রে ফার্স্ট চয়েস হচ্ছে কার্বামাজাপাইন। টনিক, ক্রনিক, গ্র্যান্ড ম্যাল এপিলেপসি বা সিজার সেক্ষেত্রে সোডিয়াম হেল্প করে। অ্যাবসেন্ট সিজারের ক্ষেত্রে আমরা জানি ইটুসাক্সিমাইন। তিনটা কথা একটু মার্ক করে নেবেন। এরপর এখানে কাজ হবে আপনার যেটা পড়া সেটা হচ্ছে কার্বামাজাপাইনের ইন্ডিকেশন পড়া। একটু আগে বলছি পার্শিয়াল সিজার, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, ম্যানিয়া আর বাইপোলার ডিপ্রেশন এগুলোর ক্ষেত্রে ইউজ করে থাকি। অ্যাডভার্স ইফেক্ট অফ ফিনাইটোইন এন্ড কার্বামাজাপাইন পড়তে হয়। তো ফিনাইটোইনের একটা সাইড ইফেক্ট জানেন, ফিনাইটোইন হচ্ছে এসএলই, নিস্টিগমাস, অ্যাটাক্সিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়া, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া করে। ফিটাসে ফিটাল হাইড্রোজেন সিনড্রোম করে। কার্বামাজাপাইনের কিছু অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যেমন স্টিভেন জনসন সিনড্রোম করে থাকে, এটা জানি। কার্বামাজাপাইন কিন্তু এখানে একটা কাজ করে, সেটা কি জানেন, হাইপোনেট্রিমিয়া করে থাকে। হাইপোনেট্রিমিয়া করে থাকে, আর একটা খুঁজতেছিলাম সেটা চ্যাপ্লাস্টিক এনিমিয়া করে থাকে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস একটু দেখে নিতে হবে। 95 নাম্বার পেজে দেখেন ড্রাগ ফর পার্কিনসনিজম ডিজিজ, এগুলো কিন্তু সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে ওনাদের কিছু ড্রাগ আছে দেখেন, ডোপামিন প্রিকারসর হিসেবে আমরা ইউজ করে থাকি লিভোডোপা। পেরিফেরালে যেন লিভোডোপা শেষ না হয়ে থাকে তাই পেরিফেরাল ডিকার্বক্সিলেজ ইনহিবিটর আমরা কিছু দিয়ে থাকি, তার নাম কার্বিডোপা। এর বাইরে দেখেন ডোপামিন অ্যাগনিস্ট হিসেবে যারা ডোপামিনটাকে বাড়াই দিতে পারে, ব্রোমিকিটোন ইউজ করে থাকি, এটা জানতে হবে। আবার ডোপামিন যেন মেটাবলাইজ না হয়ে যায় তার জন্য আমরা মাউ ইনহিবিটর দিয়ে থাকি, আর সিওএমটি ইনহিবিটর দিয়ে থাকি। তো এখান থেকে ডোপামিন প্রিকারসরের নাম লিভোডোপা, পেরিফেরাল ডিকার্বক্সিলেজ ইনহিবিটর কার্বিডোপা, ডোপামিন অ্যাগনিস্টের ভিতরে ব্রোমিকিটোন, এই তিনটা নাম আপনাকে জানতে হবে। আর এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে আগে বলে আসছি যে সাইকোসিসে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইনডিউস পার্কিনসনিজম ক্যান বি ট্রিটেড। ওই যে সাইকোসিসে ট্রিটমেন্ট করতে গেলে পার্কিনসনিজম ডেভেলপ করে, এটা ট্রিট করা হয় কার দ্বারা, এই ধরনের একটা কোশ্চেন থাকে। সেক্ষেত্রে আপনার ওই যে অ্যান্টিকোলিনার্জিক লাইক কিছু ড্রাগ রয়েছে, অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগ, সেটা হচ্ছে বেনস্টকিন, বেনসেনজোল, অরফেনাডিন, প্রোসাইক্লিডিন, অ্যামান্টিডিন, এই নামগুলো একটু পড়তে হবে। অ্যাট্রোপিন লাইক অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগও বলা হয়ে থাকে, ওই চারটা নাম। সাথে ডোপামিন প্রিকারসর, পেরিফেরাল ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, ডোপামিন অ্যাগনিস্ট, এই নামগুলো পড়ে নেবেন। এই যে হার্ট ফেলিওর, এখানে অল্প কিছু জিনিস আপনাকে একটু জানতে হবে। 99 পেজে কিছু কিছু ড্রাগ আছে যারা কিনা প্রিলোড কমানোর মাধ্যমে কাজ করে, এটা মনে রাখবেন ডায়াবেটিক্স এন্ড নাইট্রিক। আফটার লোড কমায় কাজ করে হাইড্রালাজিন, বাট বোথ প্রিলোড আফটার লোড কমানোর মাধ্যমে কাজ করে থাকে ইনফিনিটি স্টার, কারণ হচ্ছে এসি ইনহিবিটর এআরবি যদি মেকানিজম বলে কিভাবে কাজ করে আপনি বলবেন বোথ প্রিলোড এন্ড আফটার লোড দুটোই কমানোর মাধ্যমে কাজ করে থাকে। কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়ানোর মধ্যে একটা নাম জানেন, সেটার নাম হচ্ছে ডিগক্সিন। এখন এখানে আপনাদের একটা মেকানিজম সম্পর্কে একটু জানতে হবে। মূলত আপনারা এই যে প্রিলোড কি আফটার লোড কমানোর মাধ্যমে কাজ করে এটা পড়বেন, সাথে ডিগক্সিনের মেকানিজম পড়বেন, যেটা আমি অলরেডি বলেছি। ডিগক্সিনের মেইন মেকানিজম হতে তারা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস যে পাম্প আছে সেটাকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে। এটাকে ইনহিবিট করলে সোডিয়াম তখন সেল থেকে আর বাইরে যেতে পারে না, পটাশিয়াম ইসিএফ থেকে আইসিএফ এ ঢুকতে পারে না, ইন্ট্রাসেলুলার সোডিয়ামটা বেড়ে যায়। এই সোডিয়ামটাই পরবর্তীতে বের হয়ে যায় ইন এক্সচেঞ্জ অফ ক্যালসিয়াম, এই জন্য সে সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জটাকে ইনহিবিট করে। এই সোডিয়াম যখন বের হয়ে যাচ্ছে ইন এক্সচেঞ্জ অফ ক্যালসিয়াম, ক্যালসিয়াম বেশি বেশি করে ঢুকতেছে, যার কারণে সে কি করে থাকে, কার্ডিয়াক সেলে ক্যালসিয়াম বাড়ানো মানে হচ্ছে সে ফোর্স অফ কন্ট্রাকশনটাকে বাড়ানোর মাধ্যমে কাজ করে, আর হার্ট রেটটাকে কমানোর মাধ্যমে কাজ করে। এই জন্য বলা হচ্ছে ডিগক্সিন পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট, নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। সব ভুলে যান, শুধু এতটুকু মনে রাখেন ডিগক্সিন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটাকে ইনহিবিট করে কাজ করলে ফোর্স অফ কন্ট্রাকশনটাকে বাড়ায় দেয়, হার্ট রেটটাকে কমায় দেয়। এটা বাড়ানোর মানে হচ্ছে পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট, হার্ট রেট কমানো মানে নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। তো ডিগক্সিনের মেকানিজমটা জানলে যথেষ্ট। আর কে প্রিলোড কমায় কাজ করে, কে আফটার লোড কমানোর মাধ্যমে কাজ করে, আর কে আছে যারা বোথ প্রিলোড এন্ড আফটার লোড কমানোর মাধ্যমে কাজ করে। বোথ প্রিলোড আফটার লোড কমানোর মাধ্যমে কাজ করে থাকে ড্রাগের নাম এসি ইনহিবিটর এআরবি। এখানে আপনার হাইপারটেনশনের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, আমরা হাইপারটেনশন থেকে কি পড়ব, বিটা ব্লকার সম্পর্কে আমি আগেই বলে আসছি, তবে এখানে আরো কিছু জিনিস আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আসেন। সেটা হচ্ছে ড্রাগ কজ সেকেন্ডারি হাইপারটেনশন রিডিং দিতে পারেন। এরপরে হচ্ছে কিছু আছে বোথ সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক রিডিউস করার মাধ্যমে কাজ করে থাকে এসিআরবি। এসিআরবি সম্পর্কে একটু জানবো আমরা, এটার মেকানিজম সহকারে জানবো, কারণ এটার অ্যাডভার্স ইফেক্ট পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আচ্ছা, এটা কিভাবে করব? প্রথমত একটা জিনিস চিন্তা করেন, আমরা জানি অ্যানজিওটেনসিনোজেন এটা কিনা কনভার্ট হয় অ্যানজিওটেনসিন 1 এ, এরপরে 1 কনভার্টেড হয় অ্যানজিওটেনসিন 2 তে বাই দ্য হেল্প অফ এসিই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে। এরপরে অ্যানজিওটেনসিন 2 এর 5টা ফাংশন ছিল, ঠিক আছে? এখন আমি একটা জিনিস খেয়াল করব, সেটা কি অ্যানজিওটেনসিন থেকে অ্যানজিওটেনসিন 1 হয়, এটা বাই দ্য হেল্প অফ রেনিন, 1 কনভার্টেড টু দ্য 2 বাই দ্য হেল্প অফ অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের সাহায্যে। এখন আমি যদি এখানে এসিই ইনহিবিটর দিই, তাহলে অ্যানজিওটেনসিন 1 2 তে কনভার্ট হতে পারবে না, 2 যে 5টা ফাংশন ছিল সেই 5টা করতে পারবে না। যেমন সে তখন তার এডিএস অ্যাক্টিভিটি কমে যাবে, অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি সেটা কমে যাবে, থার্স্ট মেকানিজম যেটা ছিল সেটাও কমে যাবে, সে তখন ভেসো ডাইলেশন করবে, ইভেন ব্র্যাডিকাইনিন রিলিজ করবে। কি রিলিজ করবে বলেন তো? ব্র্যাডিকাইনিন রিলিজ করবে। তাহলে এসি ইনহিবিটর দিলে 1 2 তে কনভার্ট হতে পারে না, 2 ফাংশনগুলো তখন সে দিতে পারে না, তখন এডিএস অ্যাক্টিভিটি অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি কমে যাবে, থার্স্ট অ্যাক্টিভিটি কমে যাবে, ভেসো ডাইলেশন করবে, ব্র্যাডিকাইনিন রিলিজ করবে। তাতে আবার সমস্যা কি? এডিএস অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি কমে গেলে এডিএস এর কাজ ওয়াটার রিঅ্যাবজর্পশন করা, অ্যালডোস্টেরনের কাজ সোডিয়াম ওয়াটার রিটেনশন করা, পটাশিয়ামটাকে এক্সক্রিট করা, সেগুলো করতে পারবে না, ভলিউমটা কমে যাবে। এর হার্টের উপর বোথ প্রিলোড আফটার লোড কমানোর মাধ্যমে কাজ করবে। একটা জিনিস চিন্তা করেন, অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি যদি কমে যায়, পটাশিয়ামের এক্সক্রিট করা অ্যালডোস্টেরন একটা ফাংশন সে এক্সক্রিট করতে পারবে না, এসি ইনহিবিটর দেওয়ার কারণে তখন সেখানে হাইপারক্যালেমিয়া হবে। সুতরাং এর সাইড ইফেক্ট হচ্ছে হাইপারক্যালেমিয়া করা। এরপর আসেন এডিএস অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি যদি কমে যায়, কিডনি ভালো থাকবে? ভালো থাকবে না, তখন রেনাল ইনসাফিসিয়েন্সি হবে। কি হবে বলেন তো? রেনাল ইনসাফিসিয়েন্সি হবে। এটা আপনার মনে রাখতে হবে। আপনাকে আমি বলেছি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের ভিতর থেকে অ্যাটলিস্ট একটা মনে রাখেন এসি ইনহিবিটর কিন্তু টেরাটোজেনিক ড্রাগ। সুতরাং এটা একটা সাইড ইফেক্ট হচ্ছে টেরাটোজেনিসিটি করা।
ঠিক আছে, কি করে থাকে বলেন তো? টেরাক্টোজেনিসিটি করে থাকে। আবার ব্র্যাডিকাইনিন রিলিজ করে, যেটার কারণে তার একটা সাইড ইফেক্ট হয়ে থাকে, সেটা হচ্ছে ড্রাই কফ। এই যে কয়েকটা জিনিস আপনি বুঝে পড়লেন, সাথে এটা মনে রাখবেন যেহেতু অ্যান্টিহাইপারটেনসিভ দিলে অবশ্যই ফার্স্ট ডোজ হাইপোটেনশন, সাথে অ্যানজিওইডিমা, স্কিন র্যাশ, প্রোটিনুরিয়া এগুলো করতে পারে। এই কয়েকটা জিনিস এসি ইনহিবিটরের সাইড ইফেক্ট আপনাকে পড়তে হবে। বিটা ব্লকার সম্পর্কে আমি আপনাদেরকে আগে বলে আসছি। মোটামুটিভাবে এই কয়েকটা জিনিস আপনাদের পড়লেই হয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত লম্বা একটা ক্লাস অনেক ধৈর্যের সাথে করেছেন। আর আমি চেষ্টা করেছি আপনাদের শেষের দিকে সিস্টেমিক ফার্মাকোলজি প্রথমেই কিছু টপিক আপনাদেরকে আলাদাভাবে দেখিয়ে দিয়েছি। ফ্যাকাল্টি ওয়াইজ সেইভাবে আপনারা পড়ে নিবেন। যেহেতু আপনারা আদার্স ফাউন্ডেশন বেসে আছেন, মেক্সিমাম টপিক কভার করার চেষ্টা করেছি। কারণ ফ্যাকাল্টি ওয়াইজ একেকজনের জন্য একেকটা বিষয় ইম্পর্টেন্স থাকে। আর এর বাইরেও বলেছি যে এই পড়াটা যদি আপনি গুছিয়ে নিতে পারেন, যদি কেউ আবার সামনে এফসিপিএস হওয়ার পরেও যদি রেসিডেন্সি দিতে চায়, সেখানে দেখবেন তার এখানকার পড়া অনেক বেশি হেল্প করবে। আর পাশাপাশি এফসিপিএস এর জন্য অবশ্যই নিজস্ব চেকলিস্ট যেটা আছে, সেখানে মার্ক করা পয়েন্ট যেগুলো বলেছি, শুধু সেগুলোই ফোকাস করেন। কারণ এখান থেকে যদি এত বেশি পড়ে কোশ্চেন কমন না পান, তখন আপনার নিজের থেকে খারাপ লাগবে। যেহেতু কোশ্চেন খুব বেশি আসে না, মোটামুটি ৩-৪টা কোশ্চেন আসে বা ২-৩টা কোশ্চেন আসে, সেগুলো আমরা সিলেক্টেড ইম্পর্টেন্ট টপিকগুলি পড়ার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।